ini বাংলা বলি রং ইংলিশ বলিস করে না ভাইস চেয়ারপারসন সমিতি মেম্বার্স এবং পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে আপনাদের সম্মুখে এসেছি। দেওরাসরা, নুকুটি এবং হীরাসরা এইটা তিনটা গ্রাম পঞ্চায়েত এলাকায়, ভিলেজ কমিটি এলাকায় গত 2023-24 সন থেকে যারা পাট্টা প্রাপক, যারা পাট্টা পেয়েছেন তাদেরকে স্বাবলম্বন করার জন্য টিআরপিসি, টিআর, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতিটা দপ্তর থেকে রবার প্ল্যান্টেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এবং যেহেতু এখানে ডেভেলপমেন্ট কমিটি নাই, তাই পঞ্চায়েত সমিতি অ্যাপ্রুভ দিয়া সেই বেনিফিশিয়ারিগুলারে আর্থিক সহায়তা করিয়া তাদের স্বাবলম্বন করা হয়। গৌরনগরের টোটাল পাট্টা পাবক হয়েছেন 786, কিন্তু দেখা যাইতেছে প্রত্যেকটা বেনিফিশিয়ারি একটা বেনিফিট পাইব রেগার, কিন্তু 799 জনের অলরেডি দেওয়া হয়ে গেছে। এবং বর্তমানে দেখা গেছে আরও 234 জন টিআরপিসি থেকে, টিআর এবং সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে আরও দেখা গেছে যে প্রায় 150 পরিবারের নাম পঞ্চায়েত সমিতির কাছে পাঠানো হয়েছে অ্যাপ্রুভেল দেওয়ার লাগে। আমরা এই লিস্ট পাওয়ার পরে মাননীয় জেলা শাসককে লিখিতভাবে জানিয়েছি যে এই বেনিফিশিয়ারি সিলেকশন করছে কে, যেহেতু ভিলেজ কমিটি নাই, ডেভেলপমেন্টও ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, এই বেনিফিশিয়ারি কে সিলেকশন করছে? দেখা গেছে একটা জায়গাতে এই বেনিফিশিয়ারির তালিকায় মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার এই মন্ত্রী রিকমেন্ডেশন করিয়া মহকুমা শাসকের কাছে পাঠাইছে, মহকুমা শাসক থেকে আমাদের কাছে আইছে। আমাদের বক্তব্য যে বেনিফিশিয়ারি সিলেকশন করতে যেহেতু ভিলেজ কমিটিও নাই, ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, গ্রামের যারা পাট্টা হোল্ডার তারারে ডাকিয়া বেনিফিশিয়ারি সিলেকশন করা হোক। এবং যেহেতু 786 জন পাট্টা হোল্ডার এই তিনটা ভিলেজে আছে, তার মধ্যে তো 799 জন অলরেডি পাইলেছে। এই যে বাকিগুলাতে এখন দেখা যাইতেছে প্রায় 300-350 ফ্যামিলি আনা হয়েছে, এই ফ্যামিলিগুলো কারে দেওয়া হইব? খুঁজিয়া দেখা যাইতেছে যারা আগে পাইছে এক পরিবারের মধ্যে 2 জন যারা আগে পাইছে তাদের দেওয়া হয়েছে। এবং এখানে যারা জব কার্ডধারী অনেকেই জানে না, তারা নামে কিন্তু ডিমান্ড হয়, পরবর্তী সময় তাদের টাকা উঠানোর পরে তারা কিছু টাকা দেওয়া হয়, কিছু টাকা ওনারা নিয়ে যায়। এই ধরনের অভিযোগ আমার কাছে আসায় আমরা এটা গ্রাম সভা ডাকিয়ে বেনিফিশিয়ারি সিলেকশন করার জন্য আমরা দাবি রাখছি। এবং এই ব্যাপারে মাননীয় চিফ সেক্রেটারির কাছে আমরা অভিযোগ জানাইছি। আমরা এটার কপি অনারেবল চিফ মিনিস্টার ওনার কাছেও দিয়েছি। আমরা আশা রাখি এটা সুষ্ঠু তদন্ত হবে, এবং যদি এটা সঠিক তদন্ত না হয় আমাদের মনে হয় এখানে একটা বিরাট ঘোটালা আছে। এই তদন্তের মাধ্যমে সেই ঘোটালাটা উন্মোচন করার জন্য আমরা গৌরনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। Audio Jungle.
जाओ जी, मन जीत कराओ जी, अरे क्यों तरसावे हो, मन सकल दिखाओ जी, हरी शरारत सब जानू मैं तो हरी, हर सले उन्हें भंगा दी मैं कह लगे, मन उड़न जागी हो तनी चंदा में थारी चांदनी बनता मन में बाकी खुशी रे झुम 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 हमारे उड़न जागी हो तनी चंदा में थारी चांदनी बनता मन में बाकी खुशी रे झुम 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 झुम। नृत्य, संगीत, अभिनय, चित्रकला। तो आइए हम सब मिलकर कला, संस्कृत और सृजनात्मकता के उत्सव को यादगार बनाएं और विद्यार्थियों की ये जो प्रतिभा है इसको एक नई उड़ान दें। धन्यवाद। जय हिंद, जय भारत। संस्कृति से सरोवर हमारा भारत वसुधैव कुटुंबकम की भावना से ओतप्रोत है। यह गौतम का भारत है, ये राम का भारत है। आप रामपुर सहस्वासन घराने के पंडित दीपक चटर्जी और ग्वालियर घराने के पंडित मुकुल श्रीपुत्र से आपने प्रशिक्षण प्राप्त किया है। देश और विदेश सभी जगह संगीत समारोह में आपने अपनी कला का लोहा मनवाया है। शोध और होने के उपरांत ही विभिन्न एक्टिविटी में पार्टिसिपेट कर रहे बच्चों के कार्यक्रम होने हैं, इसलिए सवेरी नृत्य अकादमी की स्थापना की। त्रिपुरा केंद्रीय विश्वविद्यालय की ओडिसी कार्यशाला में आपको प्रोत्साहन दिया। आज हमारे विद्यालय में केंद्रीय विद्यालय संगठन सिलचर संभाग के अंतर्गत संकुल स्तरीय कला उत्सव का आयोजन किया जा रहा है। इसमें त्रिपुरा राज्य के जो विभिन्न विद्यालय हैं, हमारे यहाँ 10 विद्यालय हैं, इन 10 विद्यालयों से 102 बच्चे और लगभग 20 एस्कॉर्ट शिक्षक प्रतिभाग कर रहे हैं और हम कला उत्सव का आयोजन प्रतिवर्ष करते हैं। इसमें हमारे देश की जो समृद्ध संस्कृति है, कला है और बहुत सारे जो बच्चों के टैलेंट्स हैं उनको शोकेस करते हैं। इसके द्वारा हम लोगों में देश प्रेम की भावना को जागृत करते हैं। तो ये प्रोग्राम है, ये बहुत ही महत्वपूर्ण प्रोग्राम है और हम भारत का जो गौरव है उसको विभिन्न बच्चों की गतिविधियों के माध्यम से पूरे देश के सामने इसमें लाते हैं। हम अपनी सांस्कृतिक परंपराओं को शोकेस करते हैं। धन्यवाद। कितने स्टूडेंट पार्टिसिपेट किया और क्या यहाँ पर सिखाया जाता है? 102 बच्चे इसमें पार्टिसिपेट कर रहे हैं और विभिन्न 12 गतिविधियां यहाँ पर होंगी 12 अलग अलग क्षेत्रों में, जैसे कि सोलो डांस है, ग्रुप डांस है, ऐसे ही पेंटिंग और स्टोरी टेलिंग, थिएटर, इस प्रकार की विभिन्न गतिविधियां होंगी जिनको यहाँ पर बच्चे शोकेस करेंगे। और हमारे जजेस हैं, हमारे आज की जो मुख्य अतिथि हैं सर्वानी मैडम जो कि संगीत नाटक एकेडमी की डायरेक्टर हैं, वो भी आई हुई हैं और ये सब बच्चे अपने शोकेस को दिखाएंगे। कितने स्कूल पार्टिसिपेट किया है? इसमें 10 स्कूल, त्रिपुरा के 10 स्कूल, 10 केंद्रीय विद्यालयों से बच्चे आ रहे हैं। पर छाई है रंगों की बहार, धरा पर छाई है रंगों की बहार, खुशियों से महका है। इसी कारण आपको पूर्वोत्तर भारत में ओडिसी की राजदूत के नाम से भी जाना जाता है। मैं ये मैसेज देना चाहती हूँ कि ये जो कला उत्सव है, ये हमारा भारतीय जो संस्कृति है, ये एक इसको प्रमोट करने का एक ज़रिया है और बच्चों में ये जो इंडियन ट्रेडिशन, जो आर्ट एंड कल्चर है, जो आर्ट फॉर्म्स है, इसको प्रमोट करने का, सीखने का एक बहुत अच्छा इन लोगों को एक एनकरेजमेंट मिलने वाला है। तो मैं यही बोलना चाहती हूँ और मैं स्कूल को बहुत ज़्यादा विश और मेरा बहुत बहुत शुभकामनाएं देना चाहती हूँ कि ऐसे जो इवेंट ऑर्गेनाइज़ करें ताकि बच्चे और भी आर्ट एंड कल्चर, इंडियन आर्ट एंड कल्चर में अपना एनकरेजमेंट मिले और उनको प्रोत्साहन मिले, प्रमोट करे फ्यूचर में। थैंक यू।
करतल ध्वनियों से आप जोरदार करतल ध्वनियों से स्वागत करेंगे। और मैं निर्णायक मंडल से भी अनुरोध करूंगा, आदरणीय मनोज सर से निवेदन करूंगा कि मुख्य अतिथि और गणमान्य अतिथियों का सर हरित पादप को हम आगे बढ़ाने के लिए अतिथि देवो भव, यही है सब ग्रंथों का सार। यही हम इस संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम में पूरा केंद्रीय विद्यालय परिवार आप सबका स्वागत, हम सबका स्वागत। परमादरणीय शिक्षक वृंद, साथ में विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए हमारे सब भारत की विविधता, राष्ट्र के कर्णधार, देश के भविष्य, अपनी प्रतिभाओं को एक नई उड़ान देने के लिए तैयार के साथ संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम अपने मूर्त रूप में आने जा रहा है। करतल ध्वनि के साथ सभी बच्चे अभिनंदन करते रहे। दीपक की रोशनी अंधकार को दूर करती है, उसी और साथ में हमारे स्थल प्राचार्य आदरणीय मनोज कुमार सर और विधा के विशेषज्ञ हैं। ये तालियां बजती रहनी चाहिए इन नामों पर। ये नाम का एक शक्तिशाली माध्यम है और इस माध्यम के परिचायक हैं मंच में उपस्थित हमारे अतिथि और निर्णायक आर्ट एंड क्राफ्ट हैं। जीवन कृष्णा सील सर आर्ट एंड क्राफ्ट के ये विशेषज्ञ हैं। ये भी पेंटिंग विधा के विशेषज्ञ हैं। देव ज्योति लश्कर सर नृत्य विधा के विशेषज्ञ हैं। एम साहा के द्वारा सचिन देव बर्मन स्मृति राज्य सम्मान प्राप्त हुआ है। विद्यालय परिवार आपका हार्दिक स्वागत और अभिनंदन करता है। इसी कड़ी में पूरे जग में महान है। कश्मीर से कन्याकुमारी, गुजरात से त्रिपुरा, हर जगह केवल और केवल हमारी पहचान है, क्योंकि मेरा निदेशक संगीत नाटक अकादमी अगरतला आज की मुख्य पुरस्कार से आपको नवाजा। वर्ष 2021 में संगीत नाटक अकादमी द्वारा आप सम्मानित हुए। असम सरकार के पूर्वोत्तर महोत्सव में आपको परम आदरणीय माननीय मुख्य अतिथि महोदया सर्वानी नंदी, परियोजना निदेशक एवं आज के इस कार्यक्रम की मुख्य अतिथि, निर्णायक गण, अगरतला संकुल के विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए स्टार टीचर्स एवं मेरे प्रिय बच्चों, आज का यह दिन हम सभी के लिए अत्यंत हर्ष और गर्व का दिन है, क्योंकि हम सब यहाँ संकुल स्तरीय कला उत्सव के उद्घाटन समारोह में एकत्रित हुए हैं। और ये उत्सव केवल प्रतिभाओं का मंच ही नहीं, बल्कि हमारी संस्कृति, कला और सृजनात्मकता का एक जीवंत उत्सव है। साथियों, हर जगह इत्र ही नहीं महका करते, कभी कभी कुछ ऐसी शख्सियतें भी होती हैं जो कि अपनी खुशबू बिखेर जाती हैं। और आज हमारे बीच ऐसी ही एक शख्सियत मौजूद हैं, मैडम सर्वानी नंदी। वो किसी परिचय की मोहताज नहीं है। मैडम का एक बहुत बड़ा नाम है कला के क्षेत्र में। तो मैडम आज हमारे विद्यालय में मुख्य अतिथि के रूप में उपस्थित हैं। मैडम का एक बार पुनः हम सभी करतल ध्वनि से स्वागत करें। मैडम जिन्होंने अपने बहुत व्यस्ततम समय में से समय निकालकर हमें समय दिया है और इस कार्यक्रम की आपने शोभा बढ़ाई है, हम आपका बहुत बहुत आभार व्यक्त करते हैं।
साथ ही यहाँ पर उपस्थित सभी विशिष्ट अतिथिगण, निर्णायकगण, आप सभी जानते हैं कि जजमेंट या जजेस होते हैं, उनकी भूमिका बहुत इंपॉर्टेंट होती है और जज को गॉड का दर्जा दिया गया है, जजेस को भगवान का दर्जा दिया गया है। तो उन सभी का मैं बहुत बहुत स्वागत करता हूं, अभिनंदन करता हूं आज के इस कार्यक्रम में। और साथ ही जो सबसे इम्पोर्टेंट है, हमारे जो बच्चे जो कि विभिन्न विद्यालयों से आए हुए हैं और ये एक संपूर्ण भारत की पिक्चर यहाँ पर प्रस्तुत करेंगे। हमारी जो समृद्ध विरासत है, हमारी परंपराएं हैं, हमारे जो कला है, उन सभी को इन्होंने सजाया हुआ है और उस सबको यहाँ आज इस मंच से ये प्रस्तुत करेंगे। तो ये एक बहुत बड़ा मंच है ये, जिससे कि ये धीरे धीरे आगे बढ़ेंगे, पहले संकुल स्तरीय, उसके बाद हमारा रीजनल लेवल। मैं बताना चाहूँगा कि देश भर में केंद्रीय विद्यालय संगठन के 25 संभाग हैं, 25 रीजन्स आर देयर इन इंडिया एंड 5 जीट्स आर आल्सो। और आज की डेट में 1287 केंद्रीय विद्यालय आर वर्किंग इन इंडिया एंड अब्रॉड। 3 KVs are in abroad, 1 in Moscow, Russia, and 1 in Tehran, and 1 is running in Kathmandu, Nepal। और इन विद्यालयों में लगभग 13,62,000 से ज़्यादा बच्चे शिक्षा ग्रहण कर रहे हैं और लगभग 56,810 स्टाफ वर्तमान में कार्यरत हैं। तो ऐसे केंद्रीय विद्यालय का अंग होने पर हमें गर्व है। मैं आभार व्यक्त करता हूं हमारे केंद्रीय विद्यालय संगठन का और साथ ही केंद्रीय विद्यालय संगठन रीजनल ऑफिस सिलचर और वहाँ के जो मुखिया हैं, हमारे आदरणीय उपायुक्त महोदय श्री PIT राजा सर, जिन्होंने हम पर भरोसा व्यक्त किया और हमें ये आयोजन को करने का एक अवसर प्रदान किया है। तो मैं उनके प्रति भी आभारी हूँ। जलाओ दिए पर रहे ध्यान इतना, अंधेरा धरा पर कहीं रह न जाए। जवाहर बनर्जी सर वादन विधा के विशेषज्ञ हैं। जयदीप भट्टाचार्य सर अगर लीगल है then it's allowed, if it is illegal then it is not allowed. He is free to move, but this should be done before. Read the question. By lifting the bishop. So what he did first, which is the first touch piece? It is legal. Move or capture the first touch piece that can be moved or captured. If it is unclear whether the player's own piece was touched or his opponent's piece was touched, or the player's own piece, it is capturable. What? Which is the first touch piece in this case? Opponent move. This we know. Now, for example, white played bishop e2 into g5. Now, e2 bishop cannot capture g5. Listen. White gave a check now. Now or queen is already on c2. Sir, black didn't press the clock, but white free moved in the white. In one of the tournament, I was playing in the university selection. I was just playing, and then we have free hand to go for the penalties. So if opponent touch two pieces, Not forced to capture the knight because the first touch piece is bishop, own bishop. Player's own. Now I am just changing the condition. Now he touched the knight first and captured the. I believe it's illegal. This move is illegal or legal? But he didn't press the clock. My question is, after long castle, the long castle move is legal or illegal? Complaining or doing anything that arbiter can do this, right? That you have to Like I touch. said, if I am a policeman. ये जो है ये सीनियर नेशनल आर्बिटर का सेमिनार है, जिसमें से जो पार्टिसिपेंट्स क्वालिफाई करेंगे वो नेशनल आर्बिटर बनेंगे। सीनियर नेशनल आर्बिटर उन्हें टाइटल मिलेगा और वो किसी भी तरह की रेटिंग टूर्नामेंट जो FIDE ऑफिशियल मीन्स अप्रूव्ड टूर्नामेंट्स होती है उसके लिए एलिजिबल होंगे ये। और इसका एग्ज़ाम भी अच्छा होगा। एग्ज़ाम पैटर्न एक अलग पैटर्न होता है, तो शायद मैं वो डिस्कस नहीं कर सकता यहाँ पे या बता नहीं सकता, बट एग्ज़ाम काफ़ी अच्छा होगा इनका और इन्हें जो भी सिखाया जाएगा उसी के बेस पे एग्ज़ाम इनका कंडक्ट किया जाएगा। रिटर्न होगा क्या? डिपेंड करता है क्वेश्चन पेपर कैसे निकला है। हो सकता है MCQ भी हो सकता है डिस्क्रिप्टिव भी हो,
या फिर उन्हें एक्सप्लेनेशन भी हो। अभी यहाँ पर क्या सिखा रहे हैं आप? अभी फिलहाल जो फर्स्ट टॉपिक आज हमने स्टार्ट किया वो लॉज ऑफ चेस, उसके बाद रेटिंग रेगुलेशंस कवर किए जाएंगे, टाई ब्रेक रेगुलेशंस होगा, फिर टाइटल रेगुलेशंस होंगे, आर्बिटर रेगुलेशंस होंगे एंड एंटी चीटिंग रेगुलेशंस भी होंगे इसमें। तो सारे टॉपिक्स ऑलमोस्ट कवर किए जाएंगे 1.5 डेज में एंड देन कल आफ्टरनून में इनका एग्जाम होगा आफ्टर लंच। आपका शुभ नाम? मैं स्वप्निल बंसोड़, फिडे लेक्चरर और इस सेमिनार का चीफ लेक्चरर। थैंक यू। Which is the first touch piece? Okay, after giving the penalty, which is the first touch piece? That night, na. So arbiter can intervene that you have to touch the Yes, play if or- you are observing, then you must intervene now. আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরায় এখন দাবার যথেষ্টই প্রসার চলছে। তো এই বিষয়টা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের যে দাবার যিনি পরীক্ষক থাকেন আরবিটার, তার সংখ্যা খুবই কম ছিল। তাই আমরা এখানে একটা জাতীয় আরবিটার সেমিনারের আয়োজন করেছি। উত্তর পূর্বাঞ্চল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং অবশ্যই আমাদের রাজ্য ত্রিপুরা থেকে মোট 44 জন এখানে অংশগ্রহণ করেছেন সেমিনারে। দুদিনের এই সেমিনার থেকে ওনারা দাবা খেলা পরিচালনা করার বিভিন্ন নিয়মাবলী শিখবেন এবং পরীক্ষার মাধ্যমে জাতীয় আরবিটার নির্বাচিত হবেন। তো আমরা অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় এই আয়োজনটা করেছি এবং এখানে ট্রেনার হিসাবে এসছেন আন্তর্জাতিক আরবিটার ফিডে এক্সামিনার স্বপ্নিল বানসোদ। উনি সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং দুদিনের সেমিনার শেষে পরীক্ষার পর এখান থেকে সফল যারা হবেন তারা জাতীয় আরবিটার হিসাবে সার্টিফিকেট লাভ করবেন এবং আগামী দিনে একজন আরবিটার হিসাবে খেলা পরিচালনা করতে পারবেন। রাজ্যে বর্তমানে কতজন আরবিটার রয়েছে? রাজ্যে বর্তমানে 2 জন আন্তর্জাতিক আরবিটার সহ আমাদের স্ট্রেংথ আছে 8 জন। এখন 8 জন আরবিটার আছেন, এর মধ্যে 2 জন মহিলা। তো আমরা চাইছি এই সংখ্যাটা আরও বাড়ুক। তাই জন্যে আমাদের রাজ্য থেকে প্রায় 20 জনের মতো এখানে অংশ নিয়েছেন এবং গোটা দেশ থেকে মিলিয়ে সংখ্যাটা হচ্ছে 44। কার উদ্যোগে হচ্ছে? পুরো দেশ থেকে কার উদ্যোগে হচ্ছে এটা? মূল আয়োজক হচ্ছে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন এবং আমাদের গাইড করছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন। আপনার পরিচয়টা? অনুপম ভট্টাচার্য, কনভেনার আরবিটার কমিশন ত্রিপুরা। থ্যাংক ইউ। Because in example you will get more clarity. See the example here. According to the article, if a player is not said I adjust, he has the need to capture the piece. So there is one more scenario, sir. For example, Opponent piece. I touched my opponent piece. As a player, I touched my opponent piece. Now, if there is legal way, you have to capture. now if Capture the knight or he has to? which is the first touch piece? Bishop e2. Bas. And do we have the legal move with the bishop? So it's not possible, right? So arbiter do the things whatever he do. The game started again, and Opponent will definitely say no. He touched the queen first. He must capture the queen, or he must move the queen because he wants to take the undue advantage. But if it is unclear that which piece he touched. কাপড় নিলে তো সুবিধা লাগবে, তারপরে আমি কালকে বলছি যদি ইচ্ছা করে শুভেচ্ছা হয়। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেখলাম একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। হঠাৎ কেন আপনাদের এই রক্তদান শিবির বা কী উদ্দেশ্য নিয়ে এই রক্তদান শিবিরটা? ওম শান্তি। আমাদের ভারত তথা নেপাল মিলি আমাদের ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রশাসিকা দাদি প্রকাশমণি যিনি 18 যিনি পুণ্যতিথিটি বিশ্ব বন্ধুত্ব দিবস প্রতি বছরে পালন করা হয়। এইবার আমাদের এটাকে রক্তদান অভিযান হিসাবে সারা ভারত তথা নেপাল মিলিয়ে আমাদের রক্তদান শিবির পালন করা হচ্ছে। আর এই অভিযানের মধ্যে বিশ্ব বন্ধুত্ব ভাবনা, ভাইচারা, আমরা এক, রক্তদান মহান দান,
শুধু এতেই নেই, আমরা সবাই একে আরেকজনকে জীবন দান করার যে প্রতিশ্রুতিও নেওয়ার জন্য সারা ভারত তথা নেপাল মিলে সকল স্তরের জনগণকে এই অভিযানে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। সাথে রয়েছে আমাদের এই অভিযানের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে এই সৃষ্টির মহান যিনি কি এক নায়ক, কেননা আমরা প্রত্যেকে ব্লাড কোনো জায়গাতে তৈরি হয় না, ব্লাড আমাদের ভগবান দেয়া শাশ্বত জিনিস, সেটা আমরা সবাই জীবন বাঁচানোর জন্য যে ভগবান রক্ত দিয়েছে, এই রক্তের এক কোণা সারা বিশ্বকে দান করার জন্য আমরা আহ্বান করেছি। রক্তদান পূর্ণ যে দান, অন্য দোয়া কামাই করা, আর এটা গুপ্ত দান। অনেক দানই আমরা জানি, কিন্তু রক্তদান মহান দান, শ্রেষ্ঠ দান। একজনের কারো মা হয়তো বাঁচবে, কারো হয়তো সন্তান, কারো হয়তো পিতা। কেন আজকের এই রক্তদান এত আবশ্যক হয়ে যাচ্ছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগের জেনা সংক্রমণের মধ্যে রক্তর আবশ্যক হয়ে উঠেছে। তাই এটা অভিযান হিসেবে ব্রহ্মকুমারীর তরফ থেকে সারা ভারত আর নেপাল মিলিয়ে এই অভিযান চালানো হচ্ছে। এর সাথে আমাদের গভর্নমেন্টের যে আয়ুষ মন্ত্রণালয় রয়েছে, আর বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, লায়ন্স ক্লাব, লটারি ক্লাব, রেড ক্রস সোসাইটি, অন্য অন্য সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছি যে আসুন আমরা সবাই মিলে রক্তদান মহান দান এটাকে সফল করার জন্য সব স্তরের লোককে আহ্বান জানিয়েছি। ধর্মনগরে আমরা বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন এনজিও, বিভিন্ন লোককে আমরা আহ্বান জানিয়েছি আসুন সবাই মিলে এই রক্তদানের যে সামিল হন। আমাদের ত্রিপুরা রাজ্য আমরা অংশগ্রহণ করে যাচ্ছি। এটা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য 100 ঘন্টার মধ্যে 1 লাখ ইউনিট আমরা জমা করার জন্য যাচ্ছি। অর্থাৎ 1 লাখ জনগণকে বিশ্ব স্তরে সবাইকে বিশ্ব বন্ধুত্বর ভাবনা আমরা গড়ে তোলার সংকল্পে জাতি বর্ণ ভেদাভেদ দূর করে আমরা এই বার্তা মেসেজ দিচ্ছি। আমরা মূল্যকে আরও গভীরভাবে সমাজ তথা বিশ্বের কাছে তুলে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আসুন আমরা সবাই মিলে এই বিশ্বকে শ্রেষ্ঠ বানানোর জন্য রক্তদান করি। সাথে রয়েছে আমাদের যারা মিডিয়া ভাই কর্মী রয়েছে, আমাদের যারা বিভিন্ন ধরনের রিপোর্ট সংগ্রহ করে, তারা জায়গায় জায়গায় বিভিন্ন মেসেজ পৌঁছে দেয়। আজ ওনাদেরকেও আমরা আহ্বান জানাই, ওনাদেরও সমস্ত যাতে কিছুটা অংশ রক্ত ওনারাও যাতে সমাজে দিয়ে ওনারা পরিচয় দেয় যে ওনারাও বিশ্বস্তরে আজ ওনারাও পিছনে নেয়, ওনারাও এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের রক্তদান শিবিরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বর্তমান আমাদের রেজিস্ট্রেশন হয়েছে 35-এর মতন। তো আমরা আশা করব যারা এই রক্তদানের শিবিরে অংশগ্রহণ করতে চান, এটা ওয়ার্ল্ড গিনিস বুকে নাম দর্জ করার জন্য, তার জন্য আমরা রেজিস্ট্রেশন মাস্ট সবাইকে আহ্বান জানাই এটা রেজিস্ট্রেশন করার জন্য। আর আমাদের এই রক্তদান শিবিরে আমাদের ভারতবর্ষর যে মাননীয় যিনি পরিবার কল্যাণ দপ্তরের যিনি কেন্দ্রীয় মন্ত্রী আমাদের জি.কে. নাদ্দি, উনি আমাদের এই শুভ ওপেনিং করে। তো আমরা সবাইকে ওনার হস্তকমল দ্বারা আমাদের যে ওপেনিং হয়েছে, আমরা আহ্বান করব আমার ধর্মনগর সকল স্তরের জনগণ যাতে আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে।
10:30 কালকে সকালে লাগাই দিয়েছে এর আগে লাগাই দিতে পারি কেন আমি বিকেল ini Bangla में wrong English please. और ना भाई ভাইস চেয়ারপারসন সমিতি মেম্বার্স এবং পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে আপনাদের সম্মুখে এসেছি। দেওরাসরা, নুকুটি এবং হীরাসরা এইটা 3টে গ্রাম পঞ্চায়েত এলাকায়, ভিলেজ কমিটি এলাকায় গত 2023-24 সন থেকে যারা পাট্টা প্রাপক, যারা পাট্টা পেয়েছেন তাদেরকে স্বাবলম্বন করার জন্য টিআরপিসি, টিআর, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতিটা দপ্তর থেকে রবার প্ল্যান্টেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এবং যেহেতু এখানে ডেভেলপমেন্ট কমিটি নাই, তাই পঞ্চায়েত সমিতি অ্যাপ্রুভ দিয়া সেই বেনিফিশিয়ারিগুলারে আর্থিক সহায়তা করিয়া তারা স্বাবলম্বন করা হয়। গৌরনগরের টোটাল পাট্টা পাপক হয়েছেন 786, কিন্তু দেখা যাইতেছে প্রত্যেকটা বেনিফিশিয়ারি একটা বেনিফিট পাইব রেগার, কিন্তু 799 জনের অলরেডি দেওয়া হয়ে গেছে। এবং বর্তমানে দেখা গেছে আরও 234 জন টিআরপিসি থেকে, টিআর এবং সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে আরও দেখা গেছে যে প্রায় 150 পরিবারের নাম পঞ্চায়েত সমিতির কাছে পাঠানো হয়েছে অ্যাপ্রুভেল দেওয়ার লাগে। আমরা এই লিস্ট পাওয়ার পরে মাননীয় জেলা শাসককে লিখিতভাবে জানিয়েছি যে এই বেনিফিশিয়ারি সিলেকশন করছে কে, যেহেতু ভিলেজ কমিটি নাই, ডেভেলপমেন্টও ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, এই বেনিফিশিয়ারি কে সিলেকশন করছে? দেখা গেছে একটা জায়গাতে এই বেনিফিশিয়ারির তালিকায় মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার এই মন্ত্রী রিকমেন্ডেশন করিয়া মহকুমা শাসকের কাছে পাঠাইছে, মহকুমা শাসক থেকে আমাদের কাছে আইছে। আমাদের বক্তব্য যে বেনিফিশিয়ারি সিলেকশন করতে যেহেতু ভিলেজ কমিটিও নাই, ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, গ্রামের যারা পাট্টা হোল্ডার তারারে ডাকিয়া বেনিফিশিয়ারি সিলেকশন করা হোক। এবং যেহেতু 786 জন পাট্টা হোল্ডার এই 3টা ভিলেজে আছে, তার মধ্যে তো 799 জন অলরেডি পাইলেছে। এই যে বাকিগুলাতে এখন দেখা যাইতেছে প্রায় 300-350 ফ্যামিলি আনা হয়েছে, এই ফ্যামিলিগুলো কারে দেওয়া হইব? খুঁজিয়া দেখা যাইতেছে যারা আগে পাইছে এক পরিবারের মধ্যে 2 জন যারা আগে পাইছে তাদের দেওয়া হয়েছে। এবং এখানে যারা জব কার্ডধারী অনেকেই জানে না, তারা নামে কিন্তু ডিমান্ড হয়, পরবর্তী সময় তাদের টাকা উঠানোর পরে তারা কিছু টাকা দেওয়া হয়, কিছু টাকা ওনারা নিয়ে যায়। এই ধরনের অভিযোগ আমার কাছে আসায় আমরা এটা গ্রাম সভা ডাকিয়ে বেনিফিশিয়ারি সিলেকশন করার জন্য আমরা দাবি রাখছি। এবং এই ব্যাপারে মাননীয় চিফ সেক্রেটারির কাছে আমরা অভিযোগ জানাইছি। আমরা এটার কপি অনারেবল চিফ মিনিস্টার ওনার কাছেও দিয়েছি। আমরা আশা রাখি এটা সুষ্ঠু তদন্ত হবে, এবং যদি এটা সঠিক তদন্ত না হয়
আমাদের মনে হয় এখানে একটা বিরাট ঘোটালা আছে। এই তদন্তের মাধ্যমে সেই ঘোটালাটা উন্মোচন করার জন্য আমরা নগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি। जाओ जी मन प्रीत कराओ जी क्यों तरसावे हो मन सकल दिखाओ जी हरी शरारत सब जानू मैं तो हरी हर सले उन्हें भंगा दी मैं कह लगे मन उड़न जागी हो तनी चंदा में थारी चांदनी बनता मन में सीरे झुम 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 हमारे जीवन में जागी हो गई चंदा में थारी चांदनी बनता मन में बाधी सीरे झुम 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 नृत्य, संगीत, अभिनय, चित्रकला। तो आइए हम सब मिलकर कला, संस्कृत और सृजनात्मकता के उत्सव को यादगार बनाएं और विद्यार्थियों की ये जो प्रतिभा है इसको एक नई उड़ान दें। धन्यवाद। जय हिंद, जय भारत। संस्कृति से सरोवर हमारा भारत वसुधैव कुटुंबकम की भावना से ओतप्रोत है। यह गौतम का भारत है, ये राम का भारत है। आप रामपुर सहस्वासन घराने के पंडित दीपक चटर्जी और ग्वालियर घराने के पंडित मुकुल श्रीपुत्र से आपने प्रशिक्षण प्राप्त किया है। देश और विदेश सभी जगह संगीत समारोह में आपने अपनी कला का लोहा मनवाया है। शोध और होने के उपरांत ही विभिन्न एक्टिविटी में पार्टिसिपेट कर रहे बच्चों के कार्यक्रम होने हैं, इसलिए सवेरी नृत्य अकादमी की स्थापना की त्रिपुरा केंद्रीय विश्वविद्यालय की ओडिसी कार्यशाला में आपको प्रोत्साहन दिया। आज हमारे विद्यालय में केंद्रीय विद्यालय संगठन सिलचर संभाग के अंतर्गत संकुल स्तरीय कला उत्सव का आयोजन किया जा रहा है। इसमें त्रिपुरा राज्य के जो विभिन्न विद्यालय हैं, हमारे यहाँ 10 विद्यालय हैं, इन 10 विद्यालयों से 102 बच्चे और लगभग 20 एस्कॉर्ट शिक्षक प्रतिभाग कर रहे हैं और हम कला उत्सव का आयोजन प्रतिवर्ष करते हैं
इसमें हमारे देश की जो समृद्ध संस्कृति है, कला है और बहुत सारे जो बच्चों के टैलेंट्स हैं उनको शोकेस करते हैं। इसके द्वारा हम लोगों में देश प्रेम की भावना को जागृत करते हैं। तो ये प्रोग्राम है, ये बहुत ही महत्वपूर्ण प्रोग्राम है और हम भारत का जो गौरव है उसको विभिन्न बच्चों की गतिविधियों के माध्यम से पूरे देश के सामने इसमें लाते हैं। हम अपनी सांस्कृतिक परंपराओं को शोकेस करते हैं। धन्यवाद। कितने स्टूडेंट पार्टिसिपेट किया और क्या क्या यहाँ पर सिखाया जाता है? 102 बच्चे इसमें पार्टिसिपेट कर रहे हैं और विभिन्न 12 गतिविधियां यहाँ पर होंगी 12 अलग अलग क्षेत्रों में, जैसे कि सोलो डांस है, ग्रुप डांस है, ऐसे ही पेंटिंग और स्टोरी टेलिंग, थिएटर, इस प्रकार की विभिन्न गतिविधियां होंगी जिनको यहाँ पर बच्चे शोकेस करेंगे। और हमारे जजेस हैं, हमारे आज की जो मुख्य अतिथि हैं सर्बानी मैडम, जो कि संगीत नाटक एकेडमी की डायरेक्टर हैं, वो भी आई हुई हैं और ये सब बच्चे अपने शोकेस को दिखाएंगे। कितने स्कूल पार्टिसिपेट किया है? इसमें 10 स्कूल, त्रिपुरा के 10 स्कूल, 10 केंद्रीय विद्यालयों से बच्चे आ रहे हैं। पर छाई है रंगों की बहार, धरा पर छाई है रंगों की बहार, खुशियों से महका है। इसी कारण आपको पूर्वोत्तर भारत में ओडिसी की राजदूत के नाम से भी जाना जाता है। मैं ये मैसेज देना चाहती हूँ कि ये जो कला उत्सव है, ये हमारा भारतीय जो संस्कृति है, ये एक इसको प्रमोट करने का एक ज़रिया है और बच्चों में ये जो इंडियन ट्रेडिशन, जो आर्ट एंड कल्चर है, जो आर्ट फॉर्म्स है, इसको प्रमोट करने का, सीखने का एक बहुत अच्छा इन लोगों को एक एनकरेजमेंट मिलने वाला है। तो मैं यही बोलना चाहती हूँ और मैं स्कूल को बहुत ज़्यादा विश और मेरा बहुत बहुत शुभकामनाएं देना चाहती हूँ कि ऐसे जो इवेंट ऑर्गेनाइज़ करें ताकि बच्चे और भी आर्ट एंड कल्चर, इंडियन आर्ट एंड कल्चर में अपना एनकरेजमेंट मिले और उनको प्रोत्साहन मिले, प्रमोट करें फ्यूचर में। थैंक यू। करतल ध्वनियों से आप जोरदार करतल ध्वनियों से स्वागत करेंगे और मैं निर्णायक मंडल से भी अनुरोध करूंगा, आदरणीय मनोज सर से निवेदन करूंगा कि मुख्य अतिथि और गणमान्य अतिथियों का सर हरित पादप को हम आगे बढ़ाने के लिए अतिथि देवो भव, यही है सब ग्रंथों का सार। यही हम इस संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम में पूरा केंद्रीय विद्यालय परिवार आप सबका स्वागत, हम सबका स्वागत। परमादरणीय शिक्षक वृंद, साथ में विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए हमारे सब भारत की विविधता, राष्ट्र के कर्णधार, देश के भविष्य, अपनी प्रतिभाओं को एक नई उड़ान देने के लिए तैयार के साथ संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम अपने मूर्त रूप में आने जा रहा है। करतल ध्वनि के साथ सभी बच्चे अभिनंदन करते रहे। दीपक की रोशनी अंधकार को दूर करती है, उसी और साथ में हमारे स्थल प्राचार्य आदरणीय मनोज कुमार सर और विधा के विशेषज्ञ हैं। ये तालियां बजती रहनी चाहिए इन नामों पर। ये नाम का एक शक्तिशाली माध्यम है और इस माध्यम के परिचायक हैं मंच में उपस्थित हमारे अतिथि और निर्णायक आर्ट एंड क्राफ्ट हैं। जीवन कृष्णा सील सर आर्ट एंड क्राफ्ट के ये विशेषज्ञ हैं। ये भी
पेंटिंग विधा के विशेषज्ञ हैं। देव ज्योति लश्कर सर नृत्य विधा के विशेषज्ञ हैं। एम साहा के द्वारा सचिन देव बर्मन स्मृति राज्य सम्मान प्राप्त हुआ है। विद्यालय परिवार आपका हार्दिक स्वागत और अभिनंदन करता है। इसी कड़ी में पूरे जग में महान है। कश्मीर से कन्याकुमारी, गुजरात से त्रिपुरा, हर जगह केवल और केवल हमारी पहचान है, क्योंकि मेरा निदेशक संगीत नाटक अकादमी अगरतला। आज की मुख्य पुरस्कार से आपको नवाजा। वर्ष 2021 में संगीत नाटक अकादमी द्वारा आप सम्मानित हुए। असम सरकार के पूर्वोत्तर महोत्सव में आपको परम आदरणीय माननीय मुख्य अतिथि महोदया सर्वानी नंदी, परियोजना निदेशक एवं आज के इस कार्यक्रम की मुख्य अतिथि, निर्णायकगढ़ अगरतला संकुल के विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए स्टार टीचर्स एवं मेरे प्रिय बच्चों, आज का यह दिन हम सभी के लिए अत्यंत हर्ष और गर्व का दिन है, क्योंकि हम सब यहाँ संकुल स्तरीय कला उत्सव के उद्घाटन समारोह में एकत्रित हुए हैं। और ये उत्सव केवल प्रतिभाओं का मंच ही नहीं, बल्कि हमारी संस्कृति, कला और सृजनात्मकता का एक जीवंत उत्सव है। साथियों, हर जगह इत्र ही नहीं महका करते, कभी कभी कुछ ऐसी शख्सियतें भी होती हैं जो कि अपनी खुशबू बिखेर जाती हैं। और आज हमारे बीच ऐसी ही एक शख्सियत मौजूद हैं, मैडम सर्वानी नंदी। वो किसी परिचय की मोहताज नहीं है। मैडम का एक बहुत बड़ा नाम है कला के क्षेत्र में। तो मैडम आज हमारे विद्यालय में मुख्य अतिथि के रूप में उपस्थित हैं। मैडम का एक बार पुनः हम सभी करतल ध्वनि से स्वागत करें। मैडम जिन्होंने अपने बहुत व्यस्ततम समय में से समय निकालकर हमें समय दिया है और इस कार्यक्रम की आपने शोभा बढ़ाई है, हम आपका बहुत बहुत आभार व्यक्त करते हैं। साथ ही यहाँ पर उपस्थित सभी विशिष्ट अतिथिगण, निर्णायकगण, आप सभी जानते हैं कि जजमेंट या जजेस होते हैं, उनकी भूमिका बहुत इंपॉर्टेंट होती है और जज को गॉड का दर्जा दिया गया है, जजेस को भगवान का दर्जा दिया गया है। तो उन सभी का मैं बहुत बहुत स्वागत करता हूं, अभिनंदन करता हूं आज के इस कार्यक्रम में। और साथ ही जो सबसे इम्पोर्टेंट है, हमारे जो बच्चे जो कि विभिन्न विद्यालयों से आए हुए हैं और ये एक संपूर्ण भारत की पिक्चर यहाँ पर प्रस्तुत करेंगे। हमारी जो समृद्ध विरासत है, हमारी परंपराएं हैं, हमारे जो कला है, उन सभी को इन्होंने सजाया हुआ है और उस सबको यहाँ आज इस मंच से ये प्रस्तुत करेंगे। तो ये एक बहुत बड़ा मंच है ये, जिससे कि ये धीरे धीरे आगे बढ़ेंगे, पहले संकुल स्तरीय, उसके बाद हमारा रीजनल लेवल। मैं बताना चाहूँगा कि देश भर में केंद्रीय विद्यालय संगठन के 25 संभाग हैं, 25 रीजन्स आर देयर इन इंडिया एंड 5 जीट्स आर आल्सो। और आज की डेट में 1287 केंद्रीय विद्यालय आर वर्किंग इन इंडिया एंड अब्रॉड। 3 KVs are in abroad, 1 in Moscow, Russia, and 1 in Tehran, and 1 is running in Kathmandu, Nepal। और इन विद्यालयों में लगभग 13,62,000 से ज़्यादा बच्चे शिक्षा ग्रहण कर रहे हैं और लगभग 56,810 स्टाफ वर्तमान में कार्यरत हैं। तो ऐसे केंद्रीय विद्यालय का अंग होने पर हमें गर्व है। मैं आभार व्यक्त करता हूं हमारे केंद्रीय विद्यालय संगठन का और साथ ही केंद्रीय विद्यालय संगठन रीजनल ऑफिस सिलचर और वहाँ के जो मुखिया हैं, हमारे आदरणीय उपायुक्त महोदय श्री PIT राजा सर, जिन्होंने हम पर भरोसा व्यक्त किया और हमें ये आयोजन को करने का एक अवसर प्रदान किया है। तो मैं उनके प्रति भी आभारी हूँ। जलाओ दिए पर रहे ध्यान इतना, अंधेरा धरा पर कहीं रह न जाए। जवाहर बनर्जी सर वादन विधा के विशेषज्ञ हैं। जयदीप भट्टाचार्य सर
it's allowed. If it is illegal, then it is not allowed. He is free to move. But this should be done before. Read the question. By lifting the bishop. So what he did first, which is the first touch piece? It is legal. Move or capture the first touch piece that can be moved or captured. If it is unclear whether the player's own piece was touched or his opponent's piece was touched, or the player's own piece, it is capturable. What? Which is the first touch piece in this case? Opponent move. This we know. Now, for example, white played bishop e2 into g5. Now, e2 bishop cannot capture g5. Listen. White gave a check now. Now or queen is already on c2. Sir, black didn't press the clock, but white pre-moved in the white. In one of the tournament, I was playing in the university selection. I was just playing, and then we have free hand to go for the penalties. So if opponent touch two pieces, Not forced to capture the knight because the first touch piece is bishop, own bishop. Player's own. Now I am just changing the condition. Now he touched the knight first and captured it. I believe it's illegal. This move is illegal or legal? But he didn't press the clock. My question is, after long castle, the long castle move is legal or illegal? Complaining or doing anything that arbiter can do this, right? That you have to touch. ये जो है ये सीनियर नेशनल आर्बिटर का सेमिनार है जिसमें से जो पार्टिसिपेंट्स क्वालिफाई करेंगे वो नेशनल आर्बिटर बनेंगे। सीनियर नेशनल आर्बिटर उन्हें टाइटल मिलेगा और वो किसी भी तरह की रेटिंग टूर्नामेंट जो FIDE ऑफिशियल मीन्स अप्रूव्ड टूर्नामेंट्स होती है उसके लिए एलिजिबल होंगे ये। और इसका एग्ज़ाम भी अच्छा होगा। एग्ज़ाम पैटर्न एक अलग पैटर्न होता है तो शायद मैं वो डिस्कस नहीं कर सकता यहाँ पे या बता नहीं सकता, बट एग्ज़ाम काफ़ी अच्छा होगा इनका और इन्हें जो भी सिखाया जाएगा उसी के बेस पे एग्ज़ाम इनका कंडक्ट किया जाएगा। रिटर्न होगा क्या? डिपेंड करता है क्वेश्चन पेपर कैसे निकला है, हो सकता है MCQ भी हो सकता है डिस्क्रिप्टिव भी हो या फिर उन्हें एक्सप्लेनेशन भी हो। अभी यहाँ पर क्या सिखा रहे हैं आप? अभी फिलहाल जो फर्स्ट टॉपिक आज हमने स्टार्ट किया वो लॉज ऑफ चेस, उसके बाद रेटिंग रेगुलेशंस कवर किए जाएंगे, टाई ब्रेक रेगुलेशंस होगा, फिर टाइटल रेगुलेशंस होंगे, आर्बिटर रेगुलेशंस होंगे एंड एंटी चीटिंग रेगुलेशंस भी होंगे इसमें। तो सारे टॉपिक्स ऑलमोस्ट कवर किए जाएंगे 1.5 डेज में एंड देन कल आफ्टरनून में इनका एग्जाम होगा आफ्टर लंच। आपका शुभ मैं स्वप्निल बंसोड़, FIDE लेक्चरर और इस सेमिनार का चीफ लेक्चरर। थैंक यू। Which is the first touch piece? Okay, after giving the penalty, which is the first touch piece? Black knight, na. So arbiter can intervene that you have to touch. Yes, if you are observing, then you must intervene now. তো আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরায় এখন দাবার যথেষ্টই প্রসার চলছে। তো এই বিষয়টা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের যে দাবার যিনি পরীক্ষক থাকেন আরবিটার তার সংখ্যা খুবই কম ছিল, তাই আমরা এখানে একটা জাতীয় আরবিটার সেমিনারের আয়োজন করেছি। উত্তর পূর্বাঞ্চল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং অবশ্যই আমাদের রাজ্য ত্রিপুরা থেকে মোট 44 জন এখানে অংশগ্রহণ করেছেন সেমিনারে। দুদিনের এই সেমিনার থেকে ওনারা দাবা খেলা পরিচালনা করার বিভিন্ন নিয়মাবলী শিখবেন এবং পরীক্ষার মাধ্যমে জাতীয় আরবিটার নির্বাচিত হবেন। তো আমরা অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় এই আয়োজনটা করেছি এবং এখানে ট্রেনার হিসাবে এসছেন আন্তর্জাতিক আরবিটার FIDE এক্সামিনার স্বপ্নিল বানসোদ। উনি সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং দুদিনের সেমিনার শেষে পরীক্ষার পর এখান থেকে সফল যারা হবেন তারা জাতীয় আরবিটার হিসাবে সার্টিফিকেট লাভ করবেন এবং আগামী দিনে একজন আরবিটার হিসাবে খেলা পরিচালনা করতে পারবেন। রাজ্যে বর্তমানে কতজন আরবিটার রয়েছে? রাজ্যে বর্তমানে 2 জন আন্তর্জাতিক আরবিটার সহ আমাদের স্ট্রেংথ আছে 8 জন। এখন 8 জন আরবিটার আছেন, এর মধ্যে 2 জন মহিলা। তো আমরা চাইছি এই সংখ্যাটা আরও বাড়ুক, তাই জন্যে আমাদের রাজ্য থেকে প্রায় 20 জনের মতো এখানে অংশ নিয়েছেন এবং গোটা দেশ থেকে মিলিয়ে সংখ্যাটা হচ্ছে 44। কার উদ্যোগে হচ্ছে? পুরো দেশ থেকে কার উদ্যোগে হচ্ছে এটা? মূল আয়োজক হচ্ছে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন এবং আমাদের গাইড করছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন। আপনার পরিচয়টা? অনুপম ভট্টাচার্য, কনভেনার আরবিটার কমিশন ত্রিপুরা। থ্যাংক ইউ। Because in example you will get more clarity. See the example here. According to the article, if a player is not said I adjust, he has the need to capture the piece. So there is one more scenario, sir. For example, opponent piece. I touched my opponent piece. As a player, I touched my opponent piece. Now, if there is legal way, you have to capture. now if capture the knight or he has to. which is the first touch piece? Bishop e2. Bas. And do we have the legal move with the bishop? So
right? It's not possible, right? So unlimited do the things, whatever it is. The game started again, and Opponent will definitely say no. He touched the queen first. He must capture the queen, or he must move the queen because he wants to take the undue advantage. But if it is unclear that which piece he touched. কাপড় নিলে তো সুবিধা লাগবে, তারপরে আমি কালকে বলছি যদি ইচ্ছা করি শুভেচ্ছা হয়। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেখলাম একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। হঠাৎ কেন আপনাদের এই রক্তদান শিবির বা কী উদ্দেশ্য নিয়ে এই রক্তদান শিবিরটা? ওম শান্তি। আমাদের ভারত তথা নেপাল মিলে আমাদের ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রশাসিকা দাদি প্রকাশমণি যিনি 18 যিনি পুণ্যতিথিটি বিশ্ব বন্ধুত্ব দিবস প্রতি বছরে পালন করা হয়। এইবার আমাদের এইটাকে রক্তদান অভিযান হিসাবে সারা ভারত তথা নেপাল মিলিয়ে আমাদের রক্তদান শিবির পালন করা হচ্ছে। আর এই অভিযানের মধ্যে বিশ্ব বন্ধুত্ব ভাবনা, ভাইচারা, আমরা এক রক্তদান মহান দান, শুধু এতেই নেই, আমরা সবাই একে আরেকজনকে জীবন দান করার যে প্রতিশ্রুতিও নেওয়ার জন্য সারা ভারত তথা নেপাল মিলে সকল স্তরের জনগণকে এই অভিযানে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। সাথে রয়েছে আমাদের এই অভিযানের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে এই সৃষ্টির মহান যিনি কি এক নায়ক, কেননা আমরা প্রত্যেকে ব্লাড কোনো জায়গাতে তৈরি হয় না, ব্লাড আমাদের ভগবান দেয়া শাশ্বত জিনিস, সেটা আমরা সবাই জীবন বাঁচানোর জন্য যে ভগবান রক্ত দিয়েছে, এই রক্তের এক কণা সারা বিশ্বকে দান করার জন্য আমরা আহ্বান করেছি। রক্তদান পূর্ণ যে দান, অন্য দোয়া কামাই করা, আর এটা গুপ্ত দান। অনেক দানই আমরা জানি, কিন্তু রক্তদান মহান দান, শ্রেষ্ঠ দান। একজনের কারো মা হয়তো বাঁচবে, কারো হয়তো সন্তান, কারো হয়তো পিতা। কেন আজকের এই রক্তদান এত আবশ্যক হয়ে যাচ্ছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগের জেনা সংক্রমণের মধ্যে রক্তর আবশ্যক হয়ে উঠেছে। তাই এটা অভিযান হিসেবে ব্রহ্মকুমারীর তরফ থেকে সারা ভারত আর নেপাল মিলিয়ে এই অভিযান চালানো হচ্ছে। এর সাথে আমাদের গভর্নমেন্টের যে আয়ুষ মন্ত্রণালয় রয়েছে, আর বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, লায়ন্স ক্লাব, লটারি ক্লাব, রেড ক্রস সোসাইটি, অন্য সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছি যে আসুন আমরা সবাই মিলে রক্তদান মহান দান এটাকে সফল করার জন্য সব স্তরের লোককে আহ্বান জানিয়েছি। ধর্মনগরে আমরা বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন এনজিও, বিভিন্ন লোককে আমরা আহ্বান জানিয়েছি আসুন সবাই মিলে এই রক্তদানের যে সামিল হন। আমাদের ত্রিপুরা রাজ্য আমরা অংশগ্রহণ করে যাচ্ছি। এটা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য 100 ঘন্টার মধ্যে 1 লাখ ইউনিট আমরা জমা করার জন্য যাচ্ছি। অর্থাৎ 1 লাখ জনগণকে বিশ্ব স্তরে সবাইকে বিশ্ব বন্ধুত্বর ভাবনা আমরা গড়ে তোলার সংকল্পে জাতি বর্ণ ভেদাভেদ দূর করে আমরা এই বার্তা মেসেজ দিচ্ছি। আমরা মূল্যকে আরও গভীরভাবে সমাজ তথা বিশ্বর কাছে তুলে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আসুন আমরা সবাই মিলে এই বিশ্বকে শ্রেষ্ঠ বানানোর জন্য রক্তদান করি। সাথে রয়েছে আমাদের যারা মিডিয়া ভাই কর্মী রয়েছে, আমাদের যারা বিভিন্ন ধরনের রিপোর্ট সংগ্রহ করে, তারা জায়গায় জায়গায় বিভিন্ন মেসেজ পৌঁছে দেয়। আজ ওনাদেরকেও আমরা আহ্বান জানাই, ওনাদেরও সমস্ত
যাতে কিছুটা অংশ রক্ত ওনারাও যাতে সমাজে দিয়ে ওনারা পরিচয় দেয় যে ওনারাও বিশ্বস্তরে আজ ওনারাও পিছনে নেয়, ওনারাও এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের রক্তদান শিবিরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বর্তমান আমাদের রেজিস্ট্রেশন হয়েছে 35-এর মতন। তো আমরা আশা করব যারা এই রক্তদানের শিবিরে অংশগ্রহণ করতে চান, এটা ওয়ার্ল্ড গিনিস বুকে নাম দর্জ করার জন্য, তার জন্য আমরা রেজিস্ট্রেশন মাস্ট সবাইকে আহ্বান জানাই এটা রেজিস্ট্রেশন করার জন্য। আর আমাদের এই রক্তদান শিবিরে আমাদের ভারতবর্ষর যে মাননীয় যিনি পরিবার কল্যাণ দপ্তরের যিনি কেন্দ্রীয় মন্ত্রী আমাদের জি.কে. নাদ্দি, উনি আমাদের এই শুভ ওপেনিং করে। তো আমরা সবাইকে ওনার হস্তকমল দ্বারা আমাদের যে ওপেনিং হয়েছে, আমরা আহ্বান করব আমার ধর্মনগর সকল স্তরের জনগণ যাতে আমাদের এই রক্তদান শিবিরে অংশ। साढ़े 10 खाते सवाल लगाएंगे आगे लगाएंगे 10 तारीख কেন আমি বিকেল ini Bangladesh dong, English please. করে না ভাইস চেয়ারপারসন সমিতি মেম্বার্স এবং পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে আপনাদের সম্মুখে এসেছি। দেওরাসরা, নুকুটি এবং হীরাসরা এইটা 3টা গ্রাম পঞ্চায়েত এলাকায়, ভিলেজ কমিটি এলাকায় গত 2023-24 সন থেকে যারা পাট্টা প্রাপক, যারা পাট্টা পেয়েছেন তাদেরকে স্বাবলম্বন করার জন্য টিআরপিসি, টিআর, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতিটা দপ্তর থেকে রবার প্ল্যান্টেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এবং যেহেতু এখানে ডেভেলপমেন্ট কমিটি নাই, তাই পঞ্চায়েত সমিতি অ্যাপ্রুভ দিয়া সেই বেনিফিশিয়ারিগুলারে আর্থিক সহায়তা করিয়া তাদের স্বাবলম্বন করা হয়। গৌরনগরের টোটাল পাট্টা পাবক হয়েছেন 786, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা বেনিফিশিয়ারি একটা বেনিফিট পাইব রেগার।
কিন্তু 799 জনের অলরেডি দেওয়া হয়ে গেছে এবং বর্তমানে দেখা গেছে আরো 234 জন টিআরপিসি থেকে টিআর এবং সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে আরও দেখা গেছে যে প্রায় 150 পরিবারের নাম পঞ্চায়েত সমিতির কাছে পাঠানো হয়েছে অ্যাপ্রুভেল দেওয়ার লাগে। আমরা এই লিস্ট পাওয়ার পরে মাননীয় জেলা শাসককে লিখিতভাবে জানিয়েছি যে এই বেনিফিশিয়ারি সিলেকশন করছে কে, যেহেতু ভিলেজ কমিটি নাই, ডেভেলপমেন্টও ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, এই বেনিফিশিয়ারি কে সিলেকশন করছে? দেখা গেছে একটা জায়গাতে এই বেনিফিশিয়ারির তালিকায় মাননীয় মন্ত্রী ট্রাইবেল ওয়েলফেয়ার এই মন্ত্রী রিকমেন্ডেশন করিয়া মহকুমা শাসকের কাছে পাঠাইছে, মহকুমা শাসকটা কি আমাদের কাছে আইছে। আমাদের বক্তব্য যে বেনিফিশিয়ারি সিলেকশন করতে যেহেতু ভিলেজ কমিটিও নাই, ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, গ্রামের যারা পাট্টা হোল্ডার তারারে ডাকিয়া বেনিফিশিয়ারি সিলেকশন করা হোক এবং যেহেতু 786 জন পাট্টা হোল্ডার এই 3টা ভিলেজে আছে, তার মধ্যে তো 799 জন অলরেডি পাইলেছে। এই যে বাকিগুলাতে এখন দেখা যাইতেছে প্রায় 300-350 ফ্যামিলি আনা হয়েছে, এই ফ্যামিলিগুলো কারে দেওয়া হইব? খুঁজিয়া দেখা যাইতেছে যারা আগে পাইছে এক পরিবারের মধ্যে 2 জন যারা আগে পাইছে তাদের দেওয়া হয়েছে এবং এখানে যারা জব কার্ডধারী অনেকেই জানে না, তারা নামে কিন্তু ডিমান্ড হয়। পরবর্তী সময় তাদের টাকা উঠানোর পরে তারা কিছু টাকা দেওয়া ওই কিছু টাকা নিয়ে যায়। এই ধরনের অভিযোগ আমার কাছে আসায় আমরা এটা গ্রাম সভা ডাকিয়ে বেনিফিশিয়ারি সিলেকশন করার জন্য আমরা দাবি রাখছি এবং এই ব্যাপারে মাননীয় চিফ সেক্রেটারির কাছে আমরা অভিযোগ জানাইছি। আমরা এটার কপি অনারেবল চিফ মিনিস্টার ওনার কাছেও দিয়েছি। আমরা আশা রাখি এটা সুষ্ঠু তদন্ত হবে এবং যদি এটা সঠিক তদন্ত না হয় আমাদের মনে হয় এখানে একটা বিরাট ঘোটালা আছে। এই তদন্তের মাধ্যমে সেই ঘোটালাটা উন্মোচন করার জন্য আমরা নগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি।
नचाओ जी मन प्रीत कराओ जी अरे क्यों तरसावे हो मन सकल दिखाओ जी हरी शरारत सब जानू मैं तो धरी हर सले उन्हें बंगाली में कन लगे मन उड़न जागी धोतनी चंदा में थारी चांदनी मन दामन में बाती घसीरे झुम 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 हमारे उड़न जागी धोतनी चंदा में थारी चांदनी मन दामन में बाती घसीरे झुम 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 नृत्य, संगीत, अभिनय, चित्रकला। तो आइए हम सब मिलकर कला, संस्कृति और सृजनात्मकता के उत्सव को यादगार बनाएं और विद्यार्थियों की ये जो प्रतिभा है इसको एक नई उड़ान दें। धन्यवाद। जय हिंद, जय भारत। संस्कृति से सरोवर हमारा भारत वसुधैव कुटुंबकम की भावना से ओतप्रोत है। यह गौतम का भारत है, ये राम का भारत है। आप रामपुर सहस्वासन घराने के पंडित दीपक चटर्जी और ग्वालियर घराने के पंडित मुकुल श्रीपुत्र से आपने प्रशिक्षण प्राप्त किया है। देश और विदेश सभी जगह संगीत समारोह में आपने अपनी कला का लोहा मनवाया है। शोध और होने के उपरांत ही विभिन्न एक्टिविटी में पार्टिसिपेट कर रहे बच्चों के कार्यक्रम होने हैं, इसलिए सवेरी नृत्य अकादमी की स्थापना की त्रिपुरा केंद्रीय विश्वविद्यालय की ओडिसी कार्यशाला में आपको प्रोत्साहन दिया। आज हमारे विद्यालय में केंद्रीय विद्यालय संगठन सिलचर संभाग के अंतर्गत संकुल स्तरीय कला उत्सव का आयोजन किया जा रहा है। इसमें त्रिपुरा राज्य के जो विभिन्न विद्यालय हैं, हमारे यहाँ 10 विद्यालय हैं, इन 10 विद्यालयों से 102 बच्चे और लगभग 20 एस्कॉर्ट शिक्षक प्रतिभाग कर रहे हैं और हम कला उत्सव का आयोजन प्रतिवर्ष करते हैं। इसमें हमारे देश की जो समृद्ध संस्कृति है, कला है और बहुत सारे जो बच्चों के टैलेंट्स हैं उनको शोकेस करते हैं। इसके द्वारा हम लोगों में देश प्रेम की भावना को जागृत करते हैं। तो ये प्रोग्राम है, ये बहुत ही महत्वपूर्ण प्रोग्राम है और हम भारत का जो गौरव है उसको विभिन्न बच्चों की गतिविधियों के माध्यम से पूरे देश के सामने इसमें लाते हैं। हम अपनी सांस्कृतिक परंपराओं को शोकेस करते हैं। धन्यवाद। कितने स्टूडेंट पार्टिसिपेट किया और क्या यहाँ पर सिखाया जाता है? 102 बच्चे इसमें पार्टिसिपेट कर रहे हैं और विभिन्न 12 गतिविधियां यहाँ पर होंगी, 12 अलग अलग क्षेत्रों में, जैसे कि सोलो डांस है, ग्रुप डांस है, ऐसे ही पेंटिंग और स्टोरी टेलिंग, थिएटर, इस प्रकार की विभिन्न गतिविधियां होंगी जिनको यहाँ पर बच्चे शोकेस करेंगे। और हमारे जजेस हैं, हमारे आज की जो मुख्य अतिथि हैं सर्वानी मैडम, जो कि संगीत नाटक एकेडमी की डायरेक्टर हैं, वो भी आई हुई हैं और ये सब बच्चे अपने शोकेस को दिखाएंगे। कितने स्कूल पार्टिसिपेट किया है? इसमें 10 स्कूल, त्रिपुरा के 10 स्कूल, 10 केंद्रीय विद्यालयों से बच्चे आ रहे हैं। छाई है रंगों की बहार, धरा पर छाई है रंगों की बहार, खुशियों से महका है। इसी कारण आपको पूर्वोत्तर भारत में ओडिसी की राजदूत के नाम से भी जाना जाता है। मैं ये मैसेज देना चाहती हूँ कि ये जो कला उत्सव है, ये हमारा भारतीय जो संस्कृति है, ये एक इसको प्रमोट करने का एक ज़रिया है और बच्चों में ये जो इंडियन ट्रेडिशन, जो आर्ट एंड कल्चर है, जो आर्ट फॉर्म्स है, इसको प्रमोट करने का, सीखने का एक बहुत अच्छा इन लोगों को एक एनकरेजमेंट मिलने वाला है। तो मैं यही बोलना चाहती हूँ और मैं स्कूल को बहुत ज़्यादा विश और मेरा बहुत बहुत शुभकामनाएं देना चाहती हूँ कि ऐसे जो इवेंट ऑर्गेनाइज़ करे ताकि बच्चे और भी आर्ट एंड कल्चर, इंडियन आर्ट एंड कल्चर में अपना एनकरेजमेंट मिले और उनको प्रोत्साहन मिले, प्रमोट करे फ्यूचर में। थैंक यू।
करतल ध्वनियों से आप जोरदार करतल ध्वनियों से स्वागत करेंगे। और मैं निर्णायक मंडल से भी अनुरोध करूंगा, आदरणीय मनोज सर से निवेदन करूंगा कि मुख्य अतिथि और गणमान्य अतिथियों का सर हरित पादप को हम आगे बढ़ाने के लिए अतिथि देवो भव, यही है सब ग्रंथों का सार। यही हम इस संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम में पूरा केंद्रीय विद्यालय परिवार आप सबका स्वागत, हम सबका स्वागत। परमादरणीय शिक्षक वृंद, साथ में विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए हमारे सब भारत की विविधता, राष्ट्र के कर्णधार, देश के भविष्य, अपनी प्रतिभाओं को एक नई उड़ान देने के लिए तैयार के साथ संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम अपने मूर्त रूप में आने जा रहा है। करतल ध्वनि के साथ सभी बच्चे अभिनंदन करते रहे। दीपक की रोशनी अंधकार को दूर करती है, उसी और साथ में हमारे स्थल प्राचार्य आदरणीय मनोज कुमार सर और विधा के विशेषज्ञ हैं। ये तालियां बजती रहनी चाहिए इन नामों पर। ये नाम का एक शक्तिशाली माध्यम है और इस माध्यम के परिचायक हैं मंच में उपस्थित हमारे अतिथि और निर्णायक आर्ट एंड क्राफ्ट हैं। जीवन कृष्णा सील सर आर्ट एंड क्राफ्ट के ये विशेषज्ञ हैं। ये भी पेंटिंग विधा के विशेषज्ञ हैं। देव ज्योति लश्कर सर नृत्य विधा के विशेषज्ञ हैं। एम साहा के द्वारा सचिन देव बर्मन स्मृति राज्य सम्मान प्राप्त हुआ है। विद्यालय परिवार आपका हार्दिक स्वागत और अभिनंदन करता है। इसी कड़ी में पूरे जग में महान है। कश्मीर से कन्याकुमारी, गुजरात से त्रिपुरा, हर जगह केवल और केवल हमारी पहचान है, क्योंकि मेरा निदेशक संगीत नाटक अकादमी अगरतला आज की मुख्य पुरस्कार से आपको नवाजा। वर्ष 2021 में संगीत नाटक अकादमी द्वारा आप सम्मानित हुए। असम सरकार के पूर्वोत्तर महोत्सव में आपको परम आदरणीय माननीय मुख्य अतिथि महोदया सर्वानी नंदी, परियोजना निदेशक एवं आज के इस कार्यक्रम की मुख्य अतिथि निर्णायक गण, अगरतला संकुल के विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए स्टार टीचर्स एवं मेरे प्रिय बच्चों, आज का यह दिन हम सभी के लिए अत्यंत हर्ष और गर्व का दिन है, क्योंकि हम सब यहाँ संकुल स्तरीय कला उत्सव के उद्घाटन समारोह में एकत्रित हुए हैं। और ये उत्सव केवल प्रतिभाओं का मंच ही नहीं, बल्कि हमारी संस्कृति, कला और सृजनात्मकता का एक जीवंत उत्सव है। साथियों, हर जगह इत्र ही नहीं महका करते, कभी कभी कुछ ऐसी शख्सियतें भी होती हैं जो कि अपनी खुशबू बिखेर जाती हैं। और आज हमारे बीच ऐसी ही एक शख्सियत मौजूद है, मैडम सर्वानी नंदी। वो किसी परिचय की मोहताज नहीं है। मैडम का एक बहुत बड़ा नाम है कला के क्षेत्र में। तो मैडम आज हमारे विद्यालय में मुख्य अतिथि के रूप में उपस्थित हैं। मैडम का एक बार पुनः हम सभी करतल ध्वनि से स्वागत करें। मैडम जिन्होंने अपने बहुत व्यस्ततम समय में से समय निकालकर हमें समय दिया है और इस कार्यक्रम की आपने शोभा बढ़ाई है, हम आपका बहुत बहुत आभार व्यक्त करते हैं।
साथ ही यहाँ पर उपस्थित सभी विशिष्ट अतिथिगण, निर्णायकगण, आप सभी जानते हैं कि जजमेंट या जजेस होते हैं, उनकी भूमिका बहुत इंपॉर्टेंट होती है और जज को गॉड का दर्जा दिया गया है, जजेस को भगवान का दर्जा दिया गया है। तो उन सभी का मैं बहुत बहुत स्वागत करता हूं, अभिनंदन करता हूं आज के इस कार्यक्रम में। और साथ ही जो सबसे इम्पोर्टेंट है, हमारे जो बच्चे जो कि विभिन्न विद्यालयों से आए हुए हैं और ये एक संपूर्ण भारत की पिक्चर यहाँ पर प्रस्तुत करेंगे। हमारी जो समृद्ध विरासत है, हमारी परंपराएं हैं, हमारे जो कला है, उन सभी को उन्होंने सजाया हुआ है और उस सबको यहाँ आज इस मंच से ये प्रस्तुत करेंगे। तो ये एक बहुत बड़ा मंच है ये, जिससे कि ये धीरे धीरे आगे बढ़ेंगे, पहले संकुल स्तरीय, उसके बाद हमारा रीजनल लेवल। मैं बताना चाहूँगा कि देश भर में केंद्रीय विद्यालय संगठन के 25 संभाग हैं, 25 रीजन्स आर देयर इन इंडिया एंड 5 जीट्स आर आल्सो। और आज की डेट में 1287 केंद्रीय विद्यालय आर वर्किंग इन इंडिया एंड अब्रॉड। 3 KVs are in abroad, 1 in Moscow, Russia, and 1 in Tehran, and 1 is running in Kathmandu, Nepal। और इन विद्यालयों में लगभग 13,62,000 से ज़्यादा बच्चे शिक्षा ग्रहण कर रहे हैं और लगभग 56,810 स्टाफ वर्तमान में कार्यरत हैं। तो ऐसे केंद्रीय विद्यालय का अंग होने पर हमें गर्व है। मैं आभार व्यक्त करता हूं हमारे केंद्रीय विद्यालय संगठन का और साथ ही केंद्रीय विद्यालय संगठन रीजनल ऑफिस सिलचर और वहाँ के जो मुखिया हैं, हमारे आदरणीय उपायुक्त महोदय श्री PIT राजा सर, जिन्होंने हम पर भरोसा व्यक्त किया और हमें ये आयोजन को करने का एक अवसर प्रदान किया है। तो मैं उनके प्रति भी आभारी हूँ। जलाओ दिए पर रहे ध्यान इतना, अंधेरा धरा पर कहीं रह न जाए। जवाहर बनर्जी सर वर्णन विधा के विशेषज्ञ हैं। जयदीप भट्टाचार्य सर अगर लीगल है then it's allowed, if it is illegal then it is not allowed. He is free to make. But this should be done before. Read the question. By lifting the bishop. So what he did first, which is the first touch piece? It is legal. Move or capture the first touch piece that can be moved or captured. If it is unclear whether the player's own piece was touched or his opponent piece was touched, or the player's own piece, it is capturable. What? Which is the first touch piece in this case? Opponent move. This we know. Now, for example, white played bishop E2 into G5. Now, E2 bishop cannot capture G5. Listen. White gave a check now. Now or queen is already on CD. Sir, black didn't press the clock, but white pre-moved in the white. In one of the tournament I was playing in the university selection. I was just playing and then we have free hand to go for the penalties. So if opponent touch 2 pieces, Not forced to capture the knight because the first touch piece is bishop, own bishop, player's own. Now I am just changing the condition. Now he touched the knight first and captured the. I believe it's illegal. This move is illegal or legal? But he didn't press the clock. My question is, after long castle, the long castle move is legal or illegal? Complaining or doing anything that arbiter can do this, right? That you have to catch. ये जो है ये सीनियर नेशनल आर्बिटर का सेमिनार है, जिसमें से जो पार्टिसिपेंट्स क्वालिफाई करेंगे वो नेशनल आर्बिटर बनेंगे। सीनियर नेशनल आर्बिटर उन्हें टाइटल मिलेगा और वो किसी भी तरह की रेटिंग टूर्नामेंट जो FIDE ऑफिशियल मीन्स अप्रूव्ड टूर्नामेंट्स होती है उसके लिए एलिजिबल होंगे। और इसका एग्ज़ाम भी अच्छा होगा। एग्ज़ाम पैटर्न एक अलग पैटर्न होता है, तो शायद मैं वो डिस्कस नहीं कर सकता यहाँ पे या बता नहीं सकता, बट एग्ज़ाम काफ़ी अच्छा होगा इनका और इन्हें जो भी सिखाया जाएगा उसी के बेस पे एग्ज़ाम इनका कंडक्ट किया जाएगा। रिटर्न होगा क्या? डिपेंड करता है क्वेश्चन पेपर कैसे निकला है। हो सकता है MCQ भी हो सकता है डिस्क्रिप्टिव भी हो।
या फिर उन्हें एक्सप्लेनेशन भी हो। अभी यहाँ पर क्या सिखा रहे हैं आप? अभी फिलहाल जो फर्स्ट टॉपिक आज हमने स्टार्ट किया वो लॉज ऑफ चेस, उसके बाद रेटिंग रेगुलेशंस कवर किए जाएंगे, टाई ब्रेक रेगुलेशंस होगा, फिर टाइटल रेगुलेशंस होंगे, आर्बिटर रेगुलेशंस होंगे एंड एंटी चीटिंग रेगुलेशंस भी होंगे इसमें। तो सारे टॉपिक्स ऑलमोस्ट कवर किए जाएंगे 1.5 डेज में एंड देन कल आफ्टरनून में इनका एग्जाम होगा आफ्टर लंच। आपका शुभ नाम? मैं स्वप्निल बंसोड़, फिडे लेक्चरर और इस सेमिनार का चीफ लेक्चरर। थैंक यू। Which is the first touch piece? Okay, after giving the penalty, which is the first touch piece? So you can intervene that you have to touch. Yes, if you are observing, then you must intervene now. তো আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরায় এখন দাবার যথেষ্টই প্রসার চলছে। তো এই বিষয়টা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের যে দাবার যিনি পরীক্ষক থাকেন আরবিটার, তার সংখ্যা খুবই কম ছিল। তাই আমরা এখানে একটা জাতীয় আরবিটার সেমিনারের আয়োজন করেছি। উত্তর পূর্বাঞ্চল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং অবশ্যই আমাদের রাজ্য ত্রিপুরা থেকে মোট 44 জন এখানে অংশগ্রহণ করেছেন সেমিনারে। দুদিনের এই সেমিনার থেকে ওনারা দাবা খেলা পরিচালনা করার বিভিন্ন নিয়মাবলী শিখবেন এবং পরীক্ষার মাধ্যমে জাতীয় আরবিটার নির্বাচিত হবেন। তো আমরা অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় এই আয়োজনটা করেছি এবং এখানে ট্রেনার হিসাবে এসছেন আন্তর্জাতিক আরবিটার ফিডে এক্সামিনার স্বপ্নিল বানসোদ। উনি সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং দুদিনের সেমিনার শেষে পরীক্ষার পর এখান থেকে সফল যারা হবেন তারা জাতীয় আরবিটার হিসাবে সার্টিফিকেট লাভ করবেন এবং আগামী দিনে একজন আরবিটার হিসাবে খেলা পরিচালনা করতে পারবেন। রাজ্যে বর্তমানে কতজন আরবিটার রয়েছে? রাজ্যে বর্তমানে 2 জন আন্তর্জাতিক আরবিটার সহ আমাদের স্ট্রেংথ আছে 8 জন। এখন 8 জন আরবিটার আছেন, এর মধ্যে 2 জন মহিলা। তো আমরা চাইছি এই সংখ্যাটা আরও বাড়ুক। তাই জন্যে আমাদের রাজ্য থেকে প্রায় 20 জনের মতো এখানে অংশ নিয়েছেন এবং গোটা দেশ থেকে মিলিয়ে সংখ্যাটা হচ্ছে 44। কার উদ্যোগে হচ্ছে? পুরো দেশ থেকে। কার উদ্যোগে হচ্ছে এটা? মূল আয়োজক হচ্ছে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন এবং আমাদের গাইড করছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন। আপনার পরিচয়টা? অনুপম ভট্টাচার্য, কনভেনার আরবিটার কমিশন ত্রিপুরা। থ্যাংক ইউ। Because in example you will get more clarity. See the example here. According to the article, if a player is not said I adjust, he has the need to capture the piece. So there is one more scenario, sir. For example, opponent piece. I touched my opponent piece. As a player, I touched my opponent piece. Now, if there is legal way, you have to capture. now he Capture the knight or he has to. which is the first touch piece? Bishop e2. Bas. And do we have the legal move with the bishop? So it's not possible, right? So arbiter do the things whatever he did. The game started again, and Opponent will definitely say no. He touched the queen first. He must capture the queen, or he must move the queen because he wants to take the undue advantage. But if it is unclear that which piece he touched. কাপড় নিলে তো সুবিধা লাগবে, তারপরে আমি কালকে বলছি যদি ইচ্ছা করি শুভেচ্ছা আয়। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেখলাম একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। হঠাৎ কেন আপনাদের এই রক্তদান শিবির বা কী উদ্দেশ্য নিয়ে এই রক্তদান শিবিরটা? ওম শান্তি। আমাদের ভারত তথা নেপাল মিলে আমাদের ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রশাসিকা দাদি প্রকাশমণি যিনি 18 যিনি পুণ্যতিথিটি বিশ্ব বন্ধুত্ব দিবস প্রতি বছরে পালন করা হয়। এইবার আমাদের এটাকে রক্তদান অভিযান হিসাবে সারা ভারত তথা নেপাল মিলিয়ে আমাদের রক্তদান শিবির পালন করা হচ্ছে। আর এই অভিযানের মধ্যে বিশ্ব বন্ধুত্ব ভাবনা, ভাইচারা, আমরা এক রক্তদান মহান দান
শুধু এতেই নেই, আমরা সবাই একে আরেকজনকে জীবন দান করার যে প্রতিশ্রুতিও নেওয়ার জন্য সারা ভারত তথা নেপাল মিলে সকল স্তরের জনগণকে এই অভিযানে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। সাথে রয়েছে আমাদের এই অভিযানের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে এই সৃষ্টির মহান যিনি কি এক নায়ক, কেননা আমরা প্রত্যেকে ব্লাড কোনো জায়গাতে তৈরি হয় না, ব্লাড আমাদের ভগবান দেয়া শাশ্বত জিনিস, সেটা আমরা সবাই জীবন বাঁচানোর জন্য যে ভগবান রক্ত দিয়েছে, এই রক্তের এক কণা সারা বিশ্বকে দান করার জন্য আমরা আহ্বান করেছি। রক্তদান পূর্ণ যে দান, অন্য দোয়া কামাই করা, আর এটা গুপ্ত দান। অনেক দানই আমরা জানি, কিন্তু রক্তদান মহান দান, শ্রেষ্ঠ দান। একজনের কারো মা হয়তো বাঁচবে, কারো হয়তো সন্তান, কারো হয়তো পিতা। কেন আজকের এই রক্তদান এত আবশ্যক হয়ে যাচ্ছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগের জেনা সংক্রমণের মধ্যে রক্তর আবশ্যক হয়ে উঠেছে। তাই এটা অভিযান হিসেবে ব্রহ্মকুমারীর তরফ থেকে সারা ভারত আর নেপাল মিলিয়ে এই অভিযান চালানো হচ্ছে। এর সাথে আমাদের গভর্নমেন্টের যে আয়ুষ মন্ত্রণালয় রয়েছে, আর বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, লায়ন্স ক্লাব, লটারি ক্লাব, রেড ক্রস সোসাইটি, অন্য অন্য সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছি যে আসুন আমরা সবাই মিলে রক্তদান মহান দান এটাকে সফল করার জন্য সব স্তরের লোককে আহ্বান জানিয়েছি। ধর্মনগরে আমরা বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন এনজিও, বিভিন্ন লোককে আমরা আহ্বান জানিয়েছি আসুন সবাই মিলে এই রক্তদানের যে সামিল হন। আমাদের ত্রিপুরা রাজ্য আমরা অংশগ্রহণ করে যাচ্ছি। এটা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য 100 ঘন্টার মধ্যে 1 লাখ ইউনিট আমরা জমা করার জন্য যাচ্ছি, অর্থাৎ 1 লাখ জনগণকে বিশ্ব স্তরে সবাইকে বিশ্ব বন্ধুত্বর ভাবনা আমরা গড়ে তোলার সংকল্পে জাতি বর্ণ ভেদাভেদ দূর করে আমরা এই বার্তা মেসেজ দিচ্ছি। আমরা মূল্যকে আরও গভীরভাবে সমাজ তথা বিশ্বর কাছে তুলে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আসুন আমরা সবাই মিলে এই বিশ্বকে শ্রেষ্ঠ বানানোর জন্য রক্তদান করি। সাথে রয়েছে আমাদের যারা মিডিয়া ভাই কর্মী রয়েছে, আমাদের যারা বিভিন্ন ধরনের রিপোর্ট সংগ্রহ করে, তারা জায়গায় জায়গায় বিভিন্ন মেসেজ পৌঁছে দেয়। আজ ওনাদেরকেও আমরা আহ্বান জানাই, ওনাদেরও সমস্ত যাতে কিছুটা অংশ রক্ত ওনারাও যাতে সমাজে দিয়ে ওনারা পরিচয় দেয় যে ওনারাও বিশ্বস্তরে আজ ওনারাও পিছনে নেয়, ওনারাও এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের রক্তদান শিবিরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বর্তমান আমাদের রেজিস্ট্রেশন হয়েছে 35-এর মতো। তো আমরা আশা করব যারা এই রক্তদানের শিবিরে অংশগ্রহণ করতে চান, এটা ওয়ার্ল্ড গিনেস বুকে নাম দর্জ করার জন্য, তার জন্য আমরা রেজিস্ট্রেশন মাস্ট সবাইকে আহ্বান জানাই এটা রেজিস্ট্রেশন করার জন্য। আর আমাদের এই রক্তদান শিবিরে আমাদের ভারতবর্ষর যে মাননীয় যিনি কি পরিয়াল কল্যাণ দপ্তরের যিনি কেন্দ্রীয় মন্ত্রী আমাদের জি.কে. নাদ্দি, উনি আমাদের এই শুভ ওপেনিং করে। তো আমরা সবাইকে ওনার হস্তকমল দ্বারা আমাদের যে ওপেনিং হয়েছে, আমরা আহ্বান করব আমার ধর্মনগর সকল স্তরের জনগণ যাতে আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ।
বস্তায় কাউকে সকালে লাগাইনি এর আগে লাগাইছে বেশ পাল্টি কেন আমি বিকেল ini Bangla beli orang Inggris beli. করে না ভাইস চেয়ারপারসন সমিতি মেম্বার্স এবং পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে আপনাদের সম্মুখে এসেছি। দেওরাসরা, নুকুটি এবং হীরাসরা এইটা তিনটা গ্রাম পঞ্চায়েত এলাকায়, ভিলেজ কমিটি এলাকায় গত 2023-24 সাল থেকে যারা পাট্টা প্রাপক, যারা পাট্টা পেয়েছেন তাদেরকে স্বাবলম্বন করার জন্য টিআরপিসি, টিআর, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতিটা দপ্তর থেকে রবার প্ল্যান্টেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এবং যেহেতু এখানে ডেভেলপমেন্ট কমিটি নাই, তাই পঞ্চায়েত সমিতি অ্যাপ্রুভ দিয়া সেই বেনিফিশিয়ারিগুলারে আর্থিক সহায়তা করিয়া তাদের স্বাবলম্বন করা হয়। গৌরনগরের টোটাল পাট্টা পাবক হয়েছেন 786, কিন্তু দেখা যাইতেছে প্রত্যেকটা বেনিফিশিয়ারি একটা বেনিফিট পাইব রেগার, কিন্তু 799 জনের অলরেডি দেওয়া হয়ে গেছে। এবং বর্তমানে দেখা গেছে আরো 234 জন টিআরপিসি থেকে, টিআর এবং সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে আরও দেখা গেছে যে প্রায় 150 পরিবারের নাম পঞ্চায়েত সমিতির কাছে পাঠানো হয়েছে অ্যাপ্রুভেল দেওয়ার লাগে। আমরা এই লিস্ট পাওয়ার পরে মাননীয় জেলা শাসককে লিখিতভাবে জানিয়েছি যে এই বেনিফিশিয়ারি সিলেকশন করছে কে, যেহেতু ভিলেজ কমিটি নাই, ডেভেলপমেন্টও ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, এই বেনিফিশিয়ারি কে সিলেকশন করছে? দেখা গেছে একটা জায়গাতে এই বেনিফিশিয়ারির তালিকায় মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার এই মন্ত্রী রিকমেন্ডেশন করিয়া মহকুমা শাসকের কাছে পাঠাইছে, মহকুমা শাসক থেকে আমাদের কাছে আইছে। আমাদের বক্তব্য যে বেনিফিশিয়ারি সিলেকশন করতে যেহেতু ভিলেজ কমিটিও নাই, ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, গ্রামের যারা পাট্টা হোল্ডার তারারে ডাকিয়া বেনিফিশিয়ারি সিলেকশন করা হোক। এবং যেহেতু 786 জন পাট্টা হোল্ডার এই তিনটা ভিলেজে আছে, তার মধ্যে তো 799 জন অলরেডি পাইলেছে। এই যে বাকিগুলাতে এখন দেখা যাইতেছে প্রায় 300-350 ফ্যামিলি আনা হয়েছে, এই ফ্যামিলিগুলো কারে দেওয়া হইব? খুঁজিয়া দেখা যাইতেছে যারা আগে পাইছে এক পরিবারের মধ্যে 2 জন, যারা আগে পাইছে তাদের দেওয়া হয়েছে। এবং এখানে যারা জব কার্ডধারী অনেকেই জানে না, তারা নামে কিন্তু ডিমান্ড হয়, পরবর্তী সময় তাদের টাকা উঠানোর পরে তারাই কিছু টাকা দেওয়া, ওই কিছু টাকা নিয়ে যায়। এই ধরনের অভিযোগ আমার কাছে আসায় আমরা এটা গ্রাম সভা ডাকিয়ে বেনিফিশিয়ারি সিলেকশন করার জন্য আমরা দাবি রাখছি। এবং এই ব্যাপারে মাননীয় চিফ সেক্রেটারির কাছে আমরা অভিযোগ জানাইছি। আমরা এটার কপি অনারেবল চিফ মিনিস্টার ওনার কাছেও দিয়েছি। আমরা আশা রাখি এটা সুষ্ঠু তদন্ত হবে, এবং যদি এটা সঠিক তদন্ত না হয়
আমাদের মনে হয় এখানে একটা বিরাট ঘোটালা আছে। এই তদন্তের মাধ্যমে সেই ঘোটালাটা উন্মোচন করার জন্য আমরা নগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। जाओ जी मन प्रीत कराओ जी क्यों तरसावे हो मन सकल दिखाओ जी हरी शरारत सब जानू मैं तो हरी हर सले उन्हें भंगा दी मैं कह लगे मर उड़न जागी हो गणी चंदा में थारी चांदनी बनता मन में एक सीरे झुम 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 हमारे जीवन में जागी धोगनी चंदा में थारी चांदनी मनता मन में बात एक सीरे झुम 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 नृत्य, संगीत, अभिनय, चित्रकला। तो आइए हम सब मिलकर कला, संस्कृत और सृजनात्मकता के उत्सव को यादगार बनाएं और विद्यार्थियों की ये जो प्रतिभा है इसको एक नई उड़ान दें। धन्यवाद। जय हिंद, जय भारत। संस्कृति से सरोवर हमारा भारत वसुधैव कुटुंबकम की भावना से ओतप्रोत है। यह गौतम का भारत है, ये राम का भारत है। आप रामपुर सहसवासन घराने के पंडित दीपक चटर्जी और ग्वालियर घराने के पंडित मुकुल शिवपुत्र से आपने प्रशिक्षण प्राप्त किया है। देश और विदेश सभी जगह संगीत समारोह में आपने अपनी कला का लोहा मनवाया है। शोध और होने के उपरांत ही विभिन्न एक्टिविटी में पार्टिसिपेट कर रहे बच्चों के कार्यक्रम होने हैं, इसलिए सवेरी नृत्य अकादमी की स्थापना की त्रिपुरा केंद्रीय विश्वविद्यालय की ओडिसी कार्यशाला में आपको प्रोत्साहन दिया। आज हमारे विद्यालय में केंद्रीय विद्यालय संगठन सिलचर संभाग के अंतर्गत संकुल स्तरीय कला उत्सव का आयोजन किया जा रहा है। इसमें त्रिपुरा राज्य के जो विभिन्न विद्यालय हैं, हमारे यहाँ 10 विद्यालय हैं, इन 10 विद्यालयों से 102 बच्चे और लगभग 20 एस्कॉर्ट शिक्षक प्रतिभाग कर रहे हैं और हम कला उत्सव का आयोजन प्रतिवर्ष करते हैं
इसमें हमारे देश की जो समृद्ध संस्कृति है, कला है और बहुत सारे जो बच्चों के टैलेंट्स हैं उनको शोकेस करते हैं। इसके द्वारा हम लोगों में देश प्रेम की भावना को जागृत करते हैं। तो ये प्रोग्राम है, ये बहुत ही महत्वपूर्ण प्रोग्राम है और हम भारत का जो गौरव है उसको विभिन्न बच्चों की गतिविधियों के माध्यम से पूरे देश के सामने इसमें लाते हैं। हम अपनी सांस्कृतिक परंपराओं को शोकेस करते हैं। धन्यवाद। कितने स्टूडेंट पार्टिसिपेट किया और क्या क्या यहाँ पर सिखाया जाता है? 102 बच्चे इसमें पार्टिसिपेट कर रहे हैं और विभिन्न 12 गतिविधियां यहाँ पर होंगी 12 अलग अलग क्षेत्रों में, जैसे कि सोलो डांस है, ग्रुप डांस है, ऐसे ही पेंटिंग और स्टोरी टेलिंग, थिएटर, इस प्रकार की विभिन्न गतिविधियां होंगी जिनको यहाँ पर बच्चे शोकेस करेंगे। और हमारे जजेस हैं, हमारे आज की जो मुख्य अतिथि हैं सर्बानी मैडम जो कि संगीत नाटक एकेडमी की डायरेक्टर हैं, वो भी आई हुई हैं और ये सब बच्चे अपने शोकेस को दिखाएंगे। कितने स्कूल पार्टिसिपेट किया है? इसमें 10 स्कूल, त्रिपुरा के 10 स्कूल, 10 केंद्रीय विद्यालयों से बच्चे आ रहे हैं। पर छाई है रंगों की बहार, धरा पर छाई है रंगों की बहार, खुशियों से महका है। इसी कारण आपको पूर्वोत्तर भारत में ओडिसी की राजदूत के नाम से भी जाना जाता है। मैं ये मैसेज देना चाहती हूँ कि ये जो कला उत्सव है, ये हमारा भारतीय जो संस्कृति है, ये एक इसको प्रमोट करने का एक ज़रिया है और बच्चों में ये जो इंडियन ट्रेडिशन, जो आर्ट एंड कल्चर है, जो आर्ट फॉर्म्स है, इसको प्रमोट करने का, सीखने का एक बहुत अच्छा इन लोगों को एक एनकरेजमेंट मिलने वाला है। तो मैं यही बोलना चाहती हूँ और मैं स्कूल को बहुत ज़्यादा विश और मेरा बहुत बहुत शुभकामनाएं देना चाहती हूँ कि ऐसे जो इवेंट ऑर्गेनाइज करे ताकि बच्चे और भी आर्ट एंड कल्चर, इंडियन आर्ट एंड कल्चर में अपना एनकरेजमेंट मिले और उनको प्रोत्साहन मिले, प्रमोट करे फ्यूचर में। थैंक यू। करतल ध्वनियों से आप जोरदार करतल ध्वनियों से स्वागत करेंगे और मैं निर्णायक मंडल से भी अनुरोध करूंगा, आदरणीय मनोज सर से निवेदन करूंगा कि मुख्य अतिथि और गणमान्य अतिथियों का सर हरित पादप को हम आगे बढ़ाने के लिए अतिथि देवो भव, यही है सब ग्रंथों का सार। यही हम इस संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम में पूरा केंद्रीय विद्यालय परिवार आप सबका स्वागत, हम सबका स्वागत। परमादरणीय शिक्षक वृंद, साथ में विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए हमारे सब भारत की विविधता, राष्ट्र के कर्णधार, देश के भविष्य, अपनी प्रतिभाओं को एक नई उड़ान देने के लिए तैयार के साथ संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम अपने मूर्त रूप में आने जा रहा है। करतल ध्वनि के साथ सभी बच्चे अभिनंदन करते रहे। दीपक की रोशनी अंधकार को दूर करती है, उसी और साथ में हमारे स्थल प्राचार्य आदरणीय मनोज कुमार सर और विधा के विशेषज्ञ हैं। ये तालियां बजती रहनी चाहिए इन नामों पर। ये नाम का एक शक्तिशाली माध्यम है और इस माध्यम के परिचायक हैं मंच में उपस्थित हमारे अतिथि और निर्णायक आर्ट एंड क्राफ्ट हैं। जीवन कृष्णा सील सर आर्ट एंड क्राफ्ट के ये विशेषज्ञ हैं। ये भी
पेंटिंग विधा के विशेषज्ञ हैं। देव ज्योति लश्कर सर नृत्य विधा के विशेषज्ञ हैं। एम साहा के द्वारा सचिन देव बर्मन स्मृति राज्य सम्मान प्राप्त हुआ है। विद्यालय परिवार आपका हार्दिक स्वागत और अभिनंदन करता है। इसी कड़ी में पूरे जग में महान है। कश्मीर से कन्याकुमारी, गुजरात से त्रिपुरा, हर जगह केवल और केवल हमारी पहचान है, क्योंकि मेरा निदेशक संगीत नाटक अकादमी अगरतला आज की मुख्य पुरस्कार से आपको नवाजा। वर्ष 2021 में संगीत नाटक अकादमी द्वारा आप सम्मानित हुए। असम सरकार के पूर्वोत्तर महोत्सव में आपको परम आदरणीय माननीय मुख्य अतिथि महोदया सर्वानी नंदी, परियोजना निदेशक एवं आज के इस कार्यक्रम की मुख्य अतिथि, निर्णायकगढ़ अगरतला संकुल के विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए स्टार टीचर्स एवं मेरे प्रिय बच्चों, आज का यह दिन हम सभी के लिए अत्यंत हर्ष और गर्व का दिन है, क्योंकि हम सब यहाँ संकुल स्तरीय कला उत्सव के उद्घाटन समारोह में एकत्रित हुए हैं। और ये उत्सव केवल प्रतिभाओं का मंच ही नहीं, बल्कि हमारी संस्कृति, कला और सृजनात्मकता का एक जीवंत उत्सव है। साथियों, हर जगह इत्र ही नहीं महका करते, कभी कभी कुछ ऐसी शख्सियतें भी होती हैं जो कि अपनी खुशबू बिखेर जाती हैं। और आज हमारे बीच ऐसी ही एक शख्सियत मौजूद है, मैडम सर्वानी नंदी। वो किसी परिचय की मोहताज नहीं है। मैडम का एक बहुत बड़ा नाम है कला के क्षेत्र में। तो मैडम आज हमारे विद्यालय में मुख्य अतिथि के रूप में उपस्थित हैं। मैडम का एक बार पुनः हम सभी करतल ध्वनि से स्वागत करें। मैडम जिन्होंने अपने बहुत व्यस्ततम समय में से समय निकालकर हमें समय दिया है और इस कार्यक्रम की आपने शोभा बढ़ाई है, हम आपका बहुत बहुत आभार व्यक्त करते हैं। साथ ही यहाँ पर उपस्थित सभी विशिष्ट अतिथिगण, निर्णायकगण, आप सभी जानते हैं कि जजमेंट या जजेस होते हैं, उनकी भूमिका बहुत इंपॉर्टेंट होती है और जज को गॉड का दर्जा दिया गया है, जजेस को भगवान का दर्जा दिया गया है। तो उन सभी का मैं बहुत बहुत स्वागत करता हूं, अभिनंदन करता हूं आज के इस कार्यक्रम में। और साथ ही जो सबसे इम्पोर्टेंट है, हमारे जो बच्चे जो कि विभिन्न विद्यालयों से आए हुए हैं और ये एक संपूर्ण भारत की पिक्चर यहाँ पर प्रस्तुत करेंगे। हमारी जो समृद्ध विरासत है, हमारी परंपराएं हैं, हमारे जो कला है, उन सभी को उन्होंने सजाया हुआ है और उस सबको यहाँ आज इस मंच से ये प्रस्तुत करेंगे। तो ये एक बहुत बड़ा मंच है ये, जिससे कि ये धीरे धीरे आगे बढ़ेंगे, पहले संकुल स्तरीय, उसके बाद हमारा रीजनल लेवल। मैं बताना चाहूँगा कि देश भर में केंद्रीय विद्यालय संगठन के 25 संभाग हैं, 25 रीजन्स आर देयर इन इंडिया एंड 5 जीट्स आर आल्सो। और आज की डेट में 1287 केंद्रीय विद्यालय आर वर्किंग इन इंडिया एंड अब्रॉड। 3 KVs are in abroad, 1 in Moscow, Russia, and 1 in Tehran, and 1 is running in Kathmandu, Nepal। और इन विद्यालयों में लगभग 13,62,000 से ज़्यादा बच्चे शिक्षा ग्रहण कर रहे हैं और लगभग 56,810 स्टाफ वर्तमान में कार्यरत हैं। तो ऐसे केंद्रीय विद्यालय का अंग होने पर हमें गर्व है। मैं आभार व्यक्त करता हूं हमारे केंद्रीय विद्यालय संगठन का और साथ ही केंद्रीय विद्यालय संगठन रीजनल ऑफिस सिलचर और वहाँ के जो मुखिया हैं, हमारे आदरणीय उपायुक्त महोदय श्री PIT राजा सर, जिन्होंने हम पर भरोसा व्यक्त किया और हमें ये आयोजन को करने का एक अवसर प्रदान किया है। तो मैं उनके प्रति भी आभारी हूँ। जलाओ दिए पर रहे ध्यान इतना, अंधेरा धरा पर कहीं रह न जाए। जवाहर बनर्जी सर वालन विधा के विशेषज्ञ हैं। जयदीप भट्टाचार्य सर
अगर लीगल है then it's allowed, if it is illegal then it is not allowed. He is free to move. But this should be done before. Read the question. By lifting the bishop. So what he did first, which is the first touch piece? It is legal. Move or capture the first touch piece that can be moved or captured. If it is unclear whether the player's own piece was touched or his opponent piece was touched, or the player's own piece, it is capturable. What? Which is the first touch piece in this case? Opponent move. This we know. Now, for example, white played bishop e2 into g5. Now, e2 bishop cannot capture g5. Listen. White gave a check now. Now or queen is already on c2. Sir, black didn't press the clock, but white pre-moved in the white. In one of the tournament, I was playing in the university selection. I was just playing, and then we have free hand to go for the penalties. So if opponent touch two pieces, Not forced to capture the knight because the first touch piece is bishop, own bishop. Player's own. Now I am just changing the condition. Now he touched the knight first and captured it. I believe it's illegal. This move is illegal or legal? But he didn't press the clock. My question is, after long castle, the long castle move is legal or illegal? Complaining or doing anything that arbiter can do this, right? That you have to Like I touch. said, if I am a policeman. ये जो है ये सीनियर नेशनल आर्बिटर का सेमिनार है जिसमें से जो पार्टिसिपेंट्स क्वालिफाई करेंगे वो नेशनल आर्बिटर बनेंगे। सीनियर नेशनल आर्बिटर उन्हें टाइटल मिलेगा और वो किसी भी तरह की रेटिंग टूर्नामेंट जो फिडे ऑफिशियल मीन्स अप्रूव्ड टूर्नामेंट्स होती है उसके लिए एलिजिबल होंगे ये। और इसका एग्ज़ाम भी अच्छा होगा। एग्ज़ाम पैटर्न एक अलग पैटर्न होता है तो शायद मैं वो डिस्कस नहीं कर सकता यहाँ पे या बता नहीं सकता, बट एग्ज़ाम काफ़ी अच्छा होगा इनका और इन्हें जो भी सिखाया जाएगा उसी के बेस पे एग्ज़ाम इनका कंडक्ट किया जाएगा। रिटर्न होगा क्या? डिपेंड करता है क्वेश्चन पेपर कैसे निकला है, हो सकता है एमसीक्यू भी हो सकता है डिस्क्रिप्टिव भी हो या फिर उन्हें एक्सप्लेनेशन भी हो। अभी यहाँ पर क्या सिखा रहे हैं आप? अभी फिलहाल जो फर्स्ट टॉपिक आज हमने स्टार्ट किया वो लॉज ऑफ चेस, उसके बाद रेटिंग रेगुलेशंस कवर किए जाएंगे, टाई ब्रेक रेगुलेशंस होगा, फिर टाइटल रेगुलेशंस होंगे, आर्बिटर रेगुलेशंस होंगे एंड एंटी चीटिंग रेगुलेशंस भी होंगे इसमें। तो सारे टॉपिक्स ऑलमोस्ट कवर किए जाएंगे 1.5 डेज में एंड देन कल आफ्टरनून में इनका एग्जाम होगा आफ्टर लंच। ओके सुबह। मैं स्वप्निल बंसोड़, फिडे लेक्चरर और इस सेमिनार का चीफ लेक्चरर। थैंक यू। Which is the first touch piece? Okay, after giving the penalty, which is the first touch piece? Black knight, na. So arbiter can intervene that you have to touch. Yes, if you are observing, then you must intervene now. আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরায় এখন দাবার যথেষ্টই প্রসার চলছে। তো এই বিষয়টা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের যে দাবার যিনি পরীক্ষক থাকেন আরবিটার তার সংখ্যা খুবই কম ছিল, তাই আমরা এখানে একটা জাতীয় আরবিটার সেমিনারের আয়োজন করেছি। উত্তর পূর্বাঞ্চল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং অবশ্যই আমাদের রাজ্য ত্রিপুরা থেকে মোট 44 জন এখানে অংশগ্রহণ করেছেন সেমিনারে। দুদিনের এই সেমিনার থেকে ওনারা দাবা খেলা পরিচালনা করার বিভিন্ন নিয়মাবলী শিখবেন এবং পরীক্ষার মাধ্যমে জাতীয় আরবিটার নির্বাচিত হবেন। তো আমরা অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় এই আয়োজনটা করেছি এবং এখানে ট্রেনার হিসাবে এসছেন আন্তর্জাতিক আরবিটার ফিডে এক্সামিনার স্বপ্নিল বানসোদ। উনি সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং দুদিনের সেমিনার শেষে পরীক্ষার পর এখান থেকে সফল যারা হবেন তারা জাতীয় আরবিটার হিসাবে সার্টিফিকেট লাভ করবেন এবং আগামী দিনে একজন আরবিটার হিসাবে খেলা পরিচালনা করতে পারবেন। রাজ্যে বর্তমানে কতজন আরবিটার রয়েছে? রাজ্যে বর্তমানে 2 জন আন্তর্জাতিক আরবিটার সহ আমাদের স্ট্রেংথ আছে 8 জন। এখন 8 জন আরবিটার আছেন, এর মধ্যে 2 জন মহিলা। তো আমরা চাইছি এই সংখ্যাটা আরও বাড়ুক, তাই জন্য আমাদের রাজ্য থেকে প্রায় 20 জনের মতো এখানে অংশ নিয়েছেন এবং গোটা দেশ থেকে মিলিয়ে সংখ্যাটা হচ্ছে 44। কার উদ্যোগে হচ্ছে? পুরো দেশ থেকে। কার উদ্যোগে হচ্ছে এটা? মূল আয়োজক হচ্ছে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন এবং আমাদের গাইড করছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন। আপনার পরিচয়টা? অনুপম ভট্টাচার্য, কনভেনার আরবিটার কমিশন ত্রিপুরা। থ্যাংক ইউ। Because in example you will get more clarity. See the example here. According to the article, if a player is not said I adjust, he has the need to capture the piece. So there is one more scenario, sir. For example, opponent piece. I touched my opponent piece. As a player, I touched my opponent piece. Now, if there is legal way, you have to capture. now if capture the knight or he has to. which is the first touch piece? Bishop e2. Bas. And do we have the legal move with the bishop? So beta is
it's not possible, right? So unlimited do the things, whatever it is. The game started again, and Opponent will definitely say no. He touched the queen first. He must capture the queen, or he must move the queen because he wants to take the undue advantage. But if it is unclear that which piece he touched. কাপড় নিলে তো সুবিধা লাগবে, তারপরে আমি কালকে বলছি যদি ইচ্ছা করি শুভেচ্ছা আয়। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেখলাম একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। হঠাৎ কেন আপনাদের এই রক্তদান শিবির বা কী উদ্দেশ্য নিয়ে এই রক্তদান শিবিরটা? ওম শান্তি। আমাদের ভারত তথা নেপাল মিলি আমাদের ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রশাসিকা দাদি প্রকাশমণি যিনি 18 যিনি পুণ্যতিথিটি বিশ্ব বন্ধুত্ব দিবস প্রতি বছরে পালন করা হয়। এইবার আমাদের এটাকে রক্তদান অভিযান হিসাবে সারা ভারত তথা নেপাল মিলিয়ে আমাদের রক্তদান শিবির পালন করা হচ্ছে। আর এই অভিযানের মধ্যে বিশ্ব বন্ধুত্ব ভাবনা, ভাইচারা, আমরা এক রক্তদান মহান দান, শুধু এতেই নেই, আমরা সবাই একে আরেকজনকে জীবন দান করার যে প্রতিশ্রুতিও নেওয়ার জন্য সারা ভারত তথা নেপাল মিলে সকল স্তরের জনগণকে এই অভিযানে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। সাথে রয়েছে আমাদের এই অভিযানের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে এই সৃষ্টির মহান যিনি কি এক নায়ক, কেননা আমরা প্রত্যেকে ব্লাড কোনো জায়গাতে তৈরি হয় না, ব্লাড আমাদের ভগবান দেয়া শাশ্বত জিনিস, সেটা আমরা সবাই জীবন বাঁচানোর জন্য যে ভগবান রক্ত দিয়েছে, এই রক্তের এক কোণা সারা বিশ্বকে দান করার জন্য আমরা আহ্বান করেছি। রক্তদান পূর্ণ যে দান, অন্য দোয়া কামাই করা, আর এটা গুপ্ত দান। অনেক দানই আমরা জানি, কিন্তু রক্তদান মহান দান, শ্রেষ্ঠ দান। একজনের কারো মা হয়তো বাঁচবে, কারো হয়তো সন্তান, কারো হয়তো পিতা। কেন আজকের এই রক্তদান এত আবশ্যক হয়ে যাচ্ছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগের জেনা সংক্রমণের মধ্যে রক্তর আবশ্যক হয়ে উঠেছে। তাই এটা অভিযান হিসেবে ব্রহ্মকুমারীর তরফ থেকে সারা ভারত আর নেপাল মিলিয়ে এই অভিযান চালানো হচ্ছে। এর সাথে আমাদের গভর্নমেন্টের যে আয়ুষ মন্ত্রণালয় রয়েছে, আর বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, লায়ন্স ক্লাব, লটারি ক্লাব, রেড ক্রস সোসাইটি, অন্য অন্য সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছি যে আসুন আমরা সবাই মিলে রক্তদান মহান দান এটাকে সফল করার জন্য সব স্তরের লোককে আহ্বান জানিয়েছি। ধর্মনগরে আমরা বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন এনজিও, বিভিন্ন লোককে আমরা আহ্বান জানিয়েছি আসুন সবাই মিলে এই রক্তদানের যে সামিল হন। আমাদের ত্রিপুরা রাজ্য আমরা অংশগ্রহণ করে যাচ্ছি। এটা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য 100 ঘন্টার মধ্যে 1 লাখ ইউনিট আমরা জমা করার জন্য যাচ্ছি। অর্থাৎ 1 লাখ জনগণকে বিশ্ব স্তরে সবাইকে বিশ্ব বন্ধুত্বর ভাবনা আমরা গড়ে তোলার সংকল্পে জাতি বর্ণ ভেদাভেদ দূর করে আমরা এই বার্তা মেসেজ দিচ্ছি। আমরা মূল্যকে আরও গভীরভাবে সমাজ তথা বিশ্বের কাছে তুলে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আসুন আমরা সবাই মিলে এই বিশ্বকে শ্রেষ্ঠ বানানোর জন্য রক্তদান করি। সাথে রয়েছে আমাদের যারা মিডিয়া ভাই কর্মী রয়েছে, আমাদের যারা বিভিন্ন ধরনের রিপোর্ট সংগ্রহ করে, তারা জায়গায় জায়গায় বিভিন্ন মেসেজ পৌঁছে দেয়। আজ ওনাদেরকেও আমরা আহ্বান জানাই, ওনাদেরও সমস্ত
যাতে কিছুটা অংশ রক্ত ওনারাও যাতে সমাজে দিয়ে ওনারা পরিচয় দেয় যে ওনারাও বিশ্বস্তরে আজ ওনারাও পিছনে নেয়, ওনারাও এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের রক্তদান শিবিরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বর্তমান আমাদের রেজিস্ট্রেশন হয়েছে 35-এর মতন। তো আমরা আশা করব যারা এই রক্তদানের শিবিরে অংশগ্রহণ করতে চান, এটা ওয়ার্ল্ড গিনিস বুকে নাম দর্জ করার জন্য, তার জন্য আমরা রেজিস্ট্রেশন মাস্ট সবাইকে আহ্বান জানাই এটা রেজিস্ট্রেশন করার জন্য। আর আমাদের এই রক্তদান শিবিরে আমাদের ভারতবর্ষর যে মাননীয় যিনি পরিবার কল্যাণ দপ্তরের যিনি কেন্দ্রীয় মন্ত্রী আমাদের জি.কে. নাদ্দি, উনি আমাদের এই শুভ ওপেনিং করে। তো আমরা সবাইকে ওনার হস্তকমল দ্বারা আমাদের যে ওপেনিং হয়েছে, আমরা আহ্বান করব আমার ধর্মনগর সকল স্তরের জনগণ যাতে আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ। साढ़े 10 से खाते सवाल लगाएंगे आगे लगाइए 10 साल কেন বিকেল ini Bangladesh dong, English please. করে না ভাই ভাইস চেয়ারপারসন সমিতি মেম্বার্স এবং পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে আপনাদের সম্মুখে এসেছি। দেওরাসরা, নুকুটি এবং হীরাসরা এইটা 3টে গ্রাম পঞ্চায়েত এলাকায়, ভিলেজ কমিটি এলাকায় গত 2023-24 সাল থেকে যারা পাট্টা প্রাপক, যারা পাট্টা পেয়েছেন তাদেরকে স্বাবলম্বন করার জন্য টিআরপিসি, টিআর, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতিটা দপ্তর থেকে রবার প্ল্যান্টেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এবং যেহেতু এখানে ডেভেলপমেন্ট কমিটি নাই, তাই পঞ্চায়েত সমিতি অ্যাপ্রুভ দিয়া সেই বেনিফিশিয়ারিগুলারে আর্থিক সহায়তা করিয়া তারা স্বাবলম্বন করা হয়। গৌরনগরের টোটাল পাট্টা পাবক হয়েছেন 786, কিন্তু দেখা যাইতেছে প্রত্যেকটা বেনিফিশিয়ারি একটা বেনিফিট পাইব রেগার।
কিন্তু 799 জনকে অলরেডি দেওয়া হয়ে গেছে এবং বর্তমানে দেখা গেছে আরও 234 জন টিআরপিসি থেকে টিআর এবং সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে আরও দেখা গেছে যে প্রায় 150 পরিবারের নাম পঞ্চায়েত সমিতির কাছে পাঠানো হয়েছে অ্যাপ্রুভেল দেওয়ার লাগে। আমরা এই লিস্ট পাওয়ার পরে মাননীয় জেলা শাসককে লিখিতভাবে জানিয়েছি যে এই বেনিফিশিয়ারি সিলেকশন করছে কে, যেহেতু ভিলেজ কমিটি নাই, ডেভেলপমেন্টও ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, এই বেনিফিশিয়ারি কে সিলেকশন করছে? দেখা গেছে একটা জায়গাতে এই বেনিফিশিয়ারির তালিকায় মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার এই মন্ত্রী রিকমেন্ডেশন করিয়া মহকুমা শাসকের কাছে পাঠাইছে, মহকুমা শাসক থেকে আমাদের কাছে আইছে। আমাদের বক্তব্য যে বেনিফিশিয়ারি সিলেকশন করতে যেহেতু ভিলেজ কমিটিও নাই, ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, গ্রামের যারা পাট্টা উল্লার তারারে ডাকিয়া বেনিফিশিয়ারি সিলেকশন করা হোক এবং যেহেতু 786 জন পাট্টা উল্লার এই 3টা ভিলেজে আছে, তার মধ্যে তো 799 জন অলরেডি পাইলেছে। এই যে বাকিগুলা যে এখন দেখা যাইতেছে প্রায় 300-350 ফ্যামিলি আনা হয়েছে, এই ফ্যামিলিগুলো কারে দেওয়া হইব? খুঁজিয়া দেখা যাইতেছে যারা আগে পাইছে এক পরিবারের মধ্যে 2 জন, যারা আগে পাইছে তাদের দেওয়া হয়েছে এবং এখানে যারা জব কার্ডধারী অনেকেই জানে না, তারা নামে কিন্তু ডিমান্ড হয়। পরবর্তী সময় তাদের টাকা উঠানোর পরে তারা কিছু টাকা দেওয়া ওই কিছু টাকা নিয়ে যায়। এই ধরনের অভিযোগ আমার কাছে আসায় আমরা এটা গ্রাম সভা ডাকিয়ে বেনিফিশিয়ারি সিলেকশন করার জন্য আমরা দাবি রাখছি এবং এই ব্যাপারে মাননীয় চিফ সেক্রেটারির কাছে আমরা অভিযোগ জানাইছি। আমরা এটার কপি অনারেবল চিফ মিনিস্টার ওনার কাছেও দিয়েছি। আমরা আশা রাখি এটা সুষ্ঠু তদন্ত হবে এবং যদি এটা সঠিক তদন্ত না হয় আমাদের মনে হয় এখানে একটা বিরাট ঘোটালা আছে। এই তদন্তের মাধ্যমে সেই ঘোটালাটা উন্মোচন করার জন্য আমরা পূর্ণনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি।
दिखाओ जी हर शरारत सब जानू मैं तो धरी हर सले उन्हें भंगा दी मैं कह लगे मर उड़न जागी हो गणी चंदा में थारी चांदनी बनता मन में बाकी गुसीरे झुम 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 हमारे उड़न जागी हो गणी चंदा में थारी चांदनी बनता मन में बाकी गुसीरे झुम 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 नृत्य, संगीत, अभिनय, चित्रकला। तो आइए हम सब मिलकर कला, संस्कृत और सृजनात्मकता के उत्सव को यादगार बनाएं और विद्यार्थियों की ये जो प्रतिभा है इसको एक नई उड़ान दें। धन्यवाद। जय हिंद, जय भारत। संस्कृति से सरोवर हमारा भारत वसुधैव कुटुंबकम की भावना से ओतप्रोत है। यह गौतम का भारत है, ये राम का भारत है। आप रामपुर सहसवासन घराने के पंडित दीपक चटर्जी और ग्वालियर घराने के पंडित मुकुल शिवपुत्र से आपने प्रशिक्षण प्राप्त किया है। देश और विदेश सभी जगह संगीत समारोह में आपने अपनी कला का लोहा मनवाया है। शोध और होने के उपरांत ही विभिन्न एक्टिविटी में पार्टिसिपेट कर रहे बच्चों के कार्यक्रम होने हैं, इसलिए सवेरी नृत्य अकादमी की स्थापना की त्रिपुरा केंद्रीय विश्वविद्यालय की ओडिसी कार्यशाला ने आपको प्रोत्साहन दिया। आज हमारे विद्यालय में केंद्रीय विद्यालय संगठन सिलचर संभाग के अंतर्गत संकुल स्तरीय कला उत्सव का आयोजन किया जा रहा है। इसमें त्रिपुरा राज्य के जो विभिन्न विद्यालय हैं, हमारे यहाँ 10 विद्यालय हैं, इन 10 विद्यालयों से 102 बच्चे और लगभग 20 एस्कॉर्ट शिक्षक प्रतिभाग कर रहे हैं और हम कला उत्सव का आयोजन प्रतिवर्ष करते हैं। इसमें हमारे देश की जो समृद्ध संस्कृति है, कला है और बहुत सारे जो बच्चों के टैलेंट्स हैं उनको शोकेस करते हैं। इसके द्वारा हम लोगों में देश प्रेम की भावना को जागृत करते हैं। तो ये प्रोग्राम है, ये बहुत ही महत्वपूर्ण प्रोग्राम है और हम भारत का जो गौरव है उसको विभिन्न बच्चों की गतिविधियों के माध्यम से पूरे देश के सामने इसमें लाते हैं। हम अपनी सांस्कृतिक परंपराओं को शोकेस करते हैं। धन्यवाद। कितने स्टूडेंट पार्टिसिपेट किया और क्या क्या यहाँ पर सिखाया जाता है? 102 बच्चे इसमें पार्टिसिपेट कर रहे हैं और विभिन्न 12 गतिविधियाँ यहाँ पर होंगी 12 अलग अलग क्षेत्रों में, जैसे कि सोलो डांस है, ग्रुप डांस है, ऐसे ही पेंटिंग और स्टोरी टेलिंग, थिएटर, इस प्रकार की विभिन्न गतिविधियां होंगी जिनको यहाँ पर बच्चे शोकेस करेंगे। और हमारे जजेस हैं, हमारे आज की जो मुख्य अतिथि हैं सर्बानी मैडम जो कि संगीत नाटक एकेडमी की डायरेक्टर हैं, वो भी आई हुई हैं और ये सब बच्चे अपने शोकेस को दिखाएंगे। कितने स्कूल पार्टिसिपेट किया है? इसमें 10 स्कूल, त्रिपुरा के 10 स्कूल, 10 केंद्रीय विद्यालयों से बच्चे आ रहे हैं। छाई है रंगों की बहार, धरा पर छाई है रंगों की बहार, खुशियों से महका है। इसी कारण आपको पूर्वोत्तर भारत में ओडिसी की राजदूत के नाम से भी जाना जाता है। मैं ये मैसेज देना चाहती हूँ कि ये जो कला उत्सव है ये हमारा भारतीय जो संस्कृति है, ये एक इसको प्रमोट करने का एक ज़रिया है और बच्चों में ये जो इंडियन ट्रेडिशन, जो आर्ट एंड कल्चर है, जो आर्ट फॉर्म्स है, इसको प्रमोट करने का, सीखने का एक बहुत अच्छा इन लोगों को एक एनकरेजमेंट मिलने वाला है। तो मैं यही बोलना चाहती हूँ और मैं स्कूल को बहुत ज़्यादा विश और मेरा बहुत बहुत शुभकामनाएं देना चाहती हूँ कि ऐसे जो इवेंट ऑर्गेनाइज करे ताकि बच्चे और भी आर्ट एंड कल्चर, इंडियन आर्ट एंड कल्चर में अपना एनकरेजमेंट मिले और उनको प्रोत्साहन मिले, प्रमोट करे फ्यूचर में। थैंक यू। करतल ध्वनियों से आप जोरदार करतल ध्वनियों से स्वागत करेंगे और मैं निर्णायक मंडल से भी अनुरोध करूंगा, आदरणीय मनोज सर से निवेदन करूंगा
कि मुख्य अतिथि और गणमान्य अतिथियों का सर हरित पादप को हम आगे बढ़ाने के लिए अतिथि देवो भव, यही है सब ग्रंथों का सार। यही हम इस संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम में पूरा केंद्रीय विद्यालय परिवार आप सबका स्वागत, हम सबका स्वागत। परमादरणीय शिक्षक वृंद, साथ में विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए हमारे सब भारत की विविधता राष्ट्र के कर्णधार, देश के भविष्य, अपनी प्रतिभाओं को एक नई उड़ान देने के लिए तैयार के साथ संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम अपने मूर्त रूप में आने जा रहा है। करताल ध्वनि के साथ सभी बच्चे अभिनंदन करते रहे। दीपक की रोशनी अंधकार को दूर करती है, उसी और साथ में हमारे स्थल प्राचार्य आदरणीय मनोज कुमार सर और विधा के विशेषज्ञ हैं। ये तालियां बजती रहनी चाहिए इन नामों पर। ये नाम का एक शक्तिशाली माध्यम है और इस माध्यम के परिचायक हैं मंच पे उपस्थित हमारे अतिथि और निर्णायक आर्ट एंड क्राफ्ट हैं। जीवन कृष्णा सील सर आर्ट एंड क्राफ्ट के ये विशेषज्ञ हैं। ये भी पेंटिंग विधा के विशेषज्ञ हैं। देव ज्योति लश्कर सर नृत्य विधा के विशेषज्ञ हैं। एम साहा के द्वारा सचिन देव बर्मन स्मृति राज्य सम्मान प्राप्त हुआ है। विद्यालय परिवार आपका हार्दिक स्वागत और अभिनंदन करता है। इसी कड़ी में पूरे जग में महान है। कश्मीर से कन्याकुमारी, गुजरात से त्रिपुरा, हर जगह केवल और केवल हमारी पहचान है, क्योंकि मेरा निदेशक संगीत नाटक अकादमी अगरतला आज की मुख्य पुरस्कार से आपको नवाजा। वर्ष 2021 में संगीत नाटक अकादमी द्वारा आप सम्मानित हुए। असम सरकार के पूर्वोत्तर महोत्सव में आपको परम आदरणीय माननीय मुख्य अतिथि महोदया सर्वानी नंदी, परियोजना निदेशक एवं आज के इस कार्यक्रम की मुख्य अतिथि निर्णायकगढ़ अगरतला संकुल के विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए स्टार टीचर्स एवं मेरे प्रिय बच्चों, आज का यह दिन हम सभी के लिए अत्यंत हर्ष और गर्व का दिन, क्योंकि हम सब यहाँ संकुल स्तरीय कला उत्सव के उद्घाटन समारोह में एकत्रित हुए हैं। और ये उत्सव केवल प्रतिभाओं का मंच ही नहीं, बल्कि हमारी संस्कृति, कला और सृजनात्मकता का एक जीवंत उत्सव है। साथियों, हर जगह इत्र ही नहीं महका करते, कभी कभी कुछ ऐसी शख्सियतें भी होती हैं जो कि अपनी खुशबू बिखेर जाती हैं। और आज हमारे बीच ऐसी ही एक शख्सियत मौजूद है, मैडम सर्वानी नंदी। वो किसी परिचय की मोहताज नहीं है। मैडम का एक बहुत बड़ा नाम है कला के क्षेत्र में। तो मैडम आज हमारे विद्यालय में मुख्य अतिथि के रूप में उपस्थित हैं। मैडम का एक बार पुनः हम सभी करतल ध्वनि से स्वागत करें। मैडम जिन्होंने अपने बहुत व्यस्ततम समय में से समय निकालकर हमें समय दिया है और इस कार्यक्रम की आपने शोभा बढ़ाई है, हम आपका बहुत बहुत आभार व्यक्त करते हैं। साथ ही यहाँ पर उपस्थित सभी विशिष्ट अतिथिगण, निर्णायकगण, आप सभी जानते हैं
कि जजमेंट या जजेस होते हैं उनकी भूमिका बहुत इंपॉर्टेंट होती है और जज को गॉड का दर्जा दिया गया है, जजेस को भगवान का दर्जा दिया गया है। तो उन सभी का मैं बहुत बहुत स्वागत करता हूं, अभिनंदन करता हूं आज के इस कार्यक्रम में। और साथ ही जो सबसे इम्पोर्टेंट है, हमारे जो बच्चे जो कि विभिन्न विद्यालयों से आए हुए हैं और ये एक संपूर्ण भारत की पिक्चर यहाँ पर प्रस्तुत करेंगे। हमारी जो समृद्ध विरासत है, हमारी परंपराएं हैं, हमारे जो कला है, उन सभी को इन्होंने सजाया हुआ है और उस सबको यहाँ आज इस मंच से ये प्रस्तुत करेंगे। तो ये एक बहुत बड़ा मंच है ये, जिससे कि ये धीरे धीरे आगे बढ़ेंगे, पहले संकुल स्तरीय, उसके बाद हमारा रीजनल लेवल। मैं बताना चाहूँगा कि देश भर में केंद्रीय विद्यालय संगठन के 25 संभाग हैं, 25 रीजन्स आर देयर इन इंडिया एंड 5 JITs आर आल्सो। और आज की डेट में 1287 केंद्रीय विद्यालय आर वर्किंग इन इंडिया एंड अब्रॉड। 3 KVs are in abroad, 1 in Moscow, Russia, and 1 in Tehran, and 1 is running in Kathmandu, Nepal। और इन विद्यालयों में लगभग 13,62,000 से ज़्यादा बच्चे शिक्षा ग्रहण कर रहे हैं और लगभग 56,810 स्टाफ वर्तमान में कार्यरत हैं। तो ऐसे केंद्रीय विद्यालय का अंग होने पर हमें गर्व है। मैं आभार व्यक्त करता हूं हमारे केंद्रीय विद्यालय संगठन का और साथ ही केंद्रीय विद्यालय संगठन रीजनल ऑफिस सिलचर और वहाँ के जो मुखिया हैं, हमारे आदरणीय उपायुक्त महोदय श्री PIT राजा सर, जिन्होंने हम पर भरोसा व्यक्त किया और हमें ये आयोजन को करने का एक अवसर प्रदान किया है। तो मैं उनके प्रति भी आभारी हूँ। जलाओ दिए पर रहे ध्यान इतना, अंधेरा धरा पर कहीं रह न जाए। जवाहर बनर्जी सर वादन विधा के विशेषज्ञ हैं। जयदीप भट्टाचार्य सर अगर लीगल है then it's allowed, if it is illegal then it is not allowed. He is free to move, but this should be done before. Read the question. By lifting the bishop. So what he did first, which is the first touch piece? It is legal. Move or capture the first touch piece that can be moved or captured. If it is unclear whether the player's own piece was touched or his opponent piece was touched, or the player's own piece, it is capturable. What? Which is the first touch piece in this case? Opponent move. This we know. Now, for example, white played bishop E2 into G5. Now, E2 bishop cannot capture G5. Listen. White gave a check now. Now, or queen is already on CD. Sir, black didn't press the clock, but white free moved in the white. In one of the tournament, I was playing in the university selection. I was just playing, and then we have free hand to go for the penalties. So if opponent touch 2 pieces, Not forced to capture the knight because the first touch piece is bishop, own bishop. Player's own. Now I am just changing the condition. Now he touched the knight first and captured the. I believe it's illegal. This move is illegal or legal? But he didn't press the clock. My question is, after long castle, the long castle move is legal or illegal? Complaining or doing anything that arbiter can do this, right? That you have to touch. ये जो है ये सीनियर नेशनल आर्बिटर का सेमिनार है, जिसमें से जो पार्टिसिपेंट्स क्वालिफाई करेंगे वो नेशनल आर्बिटर बनेंगे। सीनियर नेशनल आर्बिटर उन्हें टाइटल मिलेगा और वो किसी भी तरह की रेटिंग टूर्नामेंट जो FIDE ऑफिशियल मीन्स अप्रूव्ड टूर्नामेंट्स होती है उसके लिए एलिजिबल होंगे। और इसका एग्ज़ाम भी अच्छा होगा। एग्ज़ाम पैटर्न एक अलग पैटर्न होता है, तो शायद मैं वो डिस्कस नहीं कर सकता यहाँ पे या बता नहीं सकता, बट एग्ज़ाम काफ़ी अच्छा होगा इनका और इन्हें जो भी सिखाया जाएगा उसी के बेस पे एग्ज़ाम इनका कंडक्ट किया जाएगा। रिटर्न होगा क्या? डिपेंड करता है क्वेश्चन पेपर कैसे निकला है। हो सकता है MCQ भी हो सकता है डिस्क्रिप्टिव भी हो, या फिर उन्हें एक्सप्लेनेशन भी हो। अभी यहाँ पर क्या सिखा रहे हैं आप? अभी फिलहाल जो फर्स्ट टॉपिक आज हमने स्टार्ट किया वो लॉज ऑफ चेस, उसके बाद रेटिंग रेगुलेशंस कवर किए जाएंगे, टाई ब्रेक रेगुलेशंस होगा, फिर टाइटल रेगुलेशंस होंगे, आर्बिटर रेगुलेशंस होंगे एंड एंटी चीटिंग रेगुलेशंस भी होंगे इसमें।
तो सारे टॉपिक्स ऑलमोस्ट कवर किए जाएंगे 1.5 डेज में, एंड देन कल आफ्टरनून में इनका एग्जाम होगा आफ्टर लंच। आपका शुभ नाम? मैं स्वप्निल बंसोड़, फिडे लेक्चरर और इस सेमिनार का चीफ लेक्चरर। थैंक यू। Which is the first touch piece? Okay, after giving the penalty, which is the first touch piece? So another can intervene that you have to touch. Yes, if you are observing, then you must intervene now. আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরায় এখন দাবার যথেষ্টই প্রসার চলছে। তো এই বিষয়টা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের যে দাবার যিনি পরীক্ষক থাকেন আরবিটার, তার সংখ্যা খুবই কম ছিল। তাই আমরা এখানে একটা জাতীয় আরবিটার সেমিনারের আয়োজন করেছি। উত্তর পূর্বাঞ্চল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং অবশ্যই আমাদের রাজ্য ত্রিপুরা থেকে মোট 44 জন এখানে অংশগ্রহণ করেছেন সেমিনারে। দুদিনের এই সেমিনার থেকে ওনারা দাবা খেলা পরিচালনা করার বিভিন্ন নিয়মাবলী শিখবেন এবং পরীক্ষার মাধ্যমে জাতীয় আরবিটার নির্বাচিত হবেন। তো আমরা অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় এই আয়োজনটা করেছি এবং এখানে ট্রেনার হিসাবে এসছেন আন্তর্জাতিক আরবিটার ফিডে এক্সামিনার স্বপ্নিল বানসোদ। উনি সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং দুদিনের সেমিনার শেষে পরীক্ষার পর এখান থেকে সফল যারা হবেন তারা জাতীয় আরবিটার হিসাবে সার্টিফিকেট লাভ করবেন এবং আগামী দিনে একজন আরবিটার হিসাবে খেলা পরিচালনা করতে পারবেন। রাজ্যে বর্তমানে কতজন আরবিটার রয়েছে? রাজ্যে বর্তমানে 2 জন আন্তর্জাতিক আরবিটার সহ আমাদের স্ট্রেংথ আছে 8 জন। এখন 8 জন আরবিটার আছেন, এর মধ্যে 2 জন মহিলা। তো আমরা চাইছি এই সংখ্যাটা আরও বাড়ুক। তাই জন্য আমাদের রাজ্য থেকে প্রায় 20 জনের মতো এখানে অংশ নিয়েছেন এবং গোটা দেশ থেকে মিলিয়ে সংখ্যাটা হচ্ছে 44। কার উদ্যোগে হচ্ছে? পুরো দেশ থেকে। কার উদ্যোগে হচ্ছে এটা? মূল আয়োজক হচ্ছে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন এবং আমাদের গাইড করছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন। আপনার পরিচয়টা? অনুপম ভট্টাচার্য, কনভেনার আরবিটার কমিশন ত্রিপুরা। থ্যাংক ইউ। Because in example you will get more clarity. See the example here. According to the article, if a player is not said I adjust, he has the need to capture the piece. So there is one more scenario, sir. For example, opponent piece. I touched my opponent piece. As a player, I touched my opponent piece. Now, if there is legal way, you have to capture. now if Capture the knight or he has to. which is the first touch piece? Bishop e2. Bas. And do we have the legal move with the bishop? So it's not possible, right? So arbiter do the things whatever it is. The game started again, and Opponent will definitely say no. He touched the queen first. He must capture the queen, or he must move the queen because he wants to take the undue advantage. But if it is unclear that which piece he touched. কাপড় নিলে তো সুবিধা লাগবে, তারপরে আমি কালকে বলছি। যদি ইচ্ছা করে শুভেচ্ছা হয়। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেখলাম একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। হঠাৎ কেন আপনাদের এই রক্তদান শিবির বা কী উদ্দেশ্য নিয়ে এই রক্তদান শিবিরটা? ওম শান্তি। আমাদের ভারত তথা নেপাল মিলি আমাদের ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রশাসিকা দাদি প্রকাশমণি যিনি 18 যিনি পুণ্যতিথিটি বিশ্ব বন্ধুত্ব দিবস প্রতি বছরে পালন করা হয়। এইবার আমাদের এটাকে রক্তদান অভিযান হিসাবে সারা ভারত তথা নেপাল মিলিয়ে আমাদের রক্তদান শিবির পালন করা হচ্ছে। আর এই অভিযানের মধ্যে বিশ্ব বন্ধুত্ব ভাবনা, ভাইচারা, আমরা এক রক্তদান মহান দান, শুধু এতেই নেই, আমরা সবাই একে আরেকজনকে জীবন দান করার যে প্রতিশ্রুতিও নেওয়ার জন্য সারা ভারত তথা নেপাল মিলে সকল স্তরের জনগণকে এই অভিযানে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। সাথে রয়েছে আমাদের
এই অভিযানের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে এই সৃষ্টির মহান যিনি কি এক নায়ক, কেননা আমরা প্রত্যেকে ব্লাড কোনো জায়গাতে তৈরি হয় না, ব্লাড আমাদের ভগবান দেয়া শাশ্বত জিনিস, সেটা আমরা সবাই জীবন বাঁচানোর জন্য যে ভগবান রক্ত দিয়েছে, এই রক্তের এক কণা সারা বিশ্বকে দান করার জন্য আমরা আহ্বান করেছি। রক্তদান পূর্ণ যে দান, অন্য দোয়া কামাই করা, আর এটা গুপ্ত দান। অনেক দানই আমরা জানি, কিন্তু রক্তদান মহান দান, শ্রেষ্ঠ দান। একজনের কারো মা হয়তো বাঁচবে, কারো হয়তো সন্তান, কারো হয়তো পিতা। কেন আজকের এই রক্তদান এত আবশ্যক হয়ে যাচ্ছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগের জেনা সংক্রমণের মধ্যে রক্তর আবশ্যক হয়ে উঠেছে। তাই এটা অভিযান হিসেবে ব্রহ্মকুমারীর তরফ থেকে সারা ভারত আর নেপাল মিলিয়ে এই অভিযান চালানো হচ্ছে। এর সাথে আমাদের গভর্নমেন্টের যে আয়ুষ মন্ত্রণালয় রয়েছে, আর বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, লায়ন্স ক্লাব, লটারি ক্লাব, রেড ক্রস সোসাইটি, অন্য অন্য সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছি যে আসুন আমরা সবাই মিলে রক্তদান মহান দান এটাকে সফল করার জন্য সব স্তরের লোকেকে আহ্বান জানিয়েছি। ধর্মনগরে আমরা বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন এনজিও, বিভিন্ন লোককে আমরা আহ্বান জানিয়েছি আসুন সবাই মিলে এই রক্তদানের যে সামিল হন। আমাদের ত্রিপুরা রাজ্য আমরা অংশগ্রহণ করে যাচ্ছি। এটা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য 100 ঘন্টার মধ্যে 1 লাখ ইউনিট আমরা জমা করার জন্য যাচ্ছি। অর্থাৎ 1 লাখ জনগণকে বিশ্ব স্তরে সবাইকে বিশ্ব বন্ধুত্বর ভাবনা আমরা গড়ে তোলার সংকল্পে জাতি বর্ণ ভেদাভেদ দূর করে আমরা এই বার্তা মেসেজ দিচ্ছি। আমরা মূল্যকে আরও গভীরভাবে সমাজ তথা বিশ্বের কাছে তুলে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আসুন আমরা সবাই মিলে এই বিশ্বকে শ্রেষ্ঠ বানানোর জন্য রক্তদান করি। সাথে রয়েছে আমাদের যারা মিডিয়া ভাই কর্মী রয়েছে, আমাদের যারা বিভিন্ন ধরনের রিপোর্ট সংগ্রহ করে, তারা জায়গায় জায়গায় বিভিন্ন মেসেজ পৌঁছে দেয়। আজ ওনাদেরকেও আমরা আহ্বান জানাই, ওনাদেরও সমস্ত যাতে কিছুটা অংশ রক্ত ওনারাও যাতে সমাজে দিয়ে ওনারা পরিচয় দেয় যে ওনারাও বিশ্বস্তরে আজ ওনারাও পিছনে নেয়, ওনারাও এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের রক্তদান শিবিরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বর্তমান আমাদের রেজিস্ট্রেশন হয়েছে 35-এর মতন। তো আমরা আশা করব যারা এই রক্তদানের শিবিরে অংশগ্রহণ করতে চান, এটা ওয়ার্ল্ড গিনিস বুকে নাম দর্জ করার জন্য, তার জন্য আমরা রেজিস্ট্রেশন মাস্ট সবাইকে আহ্বান জানাই এটা রেজিস্ট্রেশন করার জন্য। আর আমাদের এই রক্তদান শিবিরে আমাদের ভারতবর্ষর যে মাননীয় যিনি কি পরিবার কল্যাণ দপ্তরের যিনি কেন্দ্রীয় মন্ত্রী আমাদের জি.কে. নাদ্দি, উনি আমাদের এই শুভ ওপেনিং করে। তো আমরা সবাইকে ওনার হস্তকমল দ্বারা আমাদের যে ওপেনিং হয়েছে, আমরা আহ্বান করব আমার ধর্মনগর সকল স্তরের জনগণ যাতে আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে।
সাড়ে 10টায় কালকে সকালে লাগাই দিয়েছি। এর আগে লাগাই দিতে পারি কেন আমি বিকেল তুমি বাংলা বলি রং ইংলিশ বলিস করে না ভাইস চেয়ারপারসন সমিতি মেম্বার্স এবং পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে আপনাদের সম্মুখে এসেছি। দেওরাসরা, নুকুটি এবং হীরাসরা এইটা 3টে গ্রাম পঞ্চায়েত এলাকায়, ভিলেজ কমিটি এলাকায় গত 2023-24 সন থেকে যারা পাট্টা প্রাপক, যারা পাট্টা পেয়েছেন তাদেরকে স্বাবলম্বন করার জন্য টিআরপিসি, টিআর, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতিটা দপ্তর থেকে রবার প্ল্যান্টেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এবং যেহেতু এখানে ডেভেলপমেন্ট কমিটি নাই, তাই পঞ্চায়েত সমিতিতে অ্যাপ্রুভ দিয়া সেই বেনিফিশিয়ারিগুলারে আর্থিক সহায়তা করিয়া তারা স্বাবলম্বন করা হয়। গৌরনগরের টোটাল পাট্টা পাবক হয়েছেন 786, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা বেনিফিশিয়ারি একটা বেনিফিট পাইব রেগার, কিন্তু 799 জনের অলরেডি দেওয়া হয়ে গেছে। এবং বর্তমানে দেখা গেছে আরও 234 জন টিআরপিসি থেকে, টিআর এবং সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে আরও দেখা গেছে যে প্রায় 150 পরিবারের নাম পঞ্চায়েত সমিতির কাছে পাঠানো হয়েছে অ্যাপ্রুভেল দেওয়ার লাগে। আমরা এই লিস্ট পাওয়ার পরে মাননীয় জেলা শাসককে লিখিতভাবে জানিয়েছি যে এই বেনিফিশিয়ারি সিলেকশন করছে কে, যেহেতু ভিলেজ কমিটি নাই, ডেভেলপমেন্টও ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, এই বেনিফিশিয়ারি কে সিলেকশন করছে। দেখা গেছে একটা জায়গাতে এই বেনিফিশিয়ারির তালিকায় মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার এই মন্ত্রী রিকমেন্ডেশন করিয়া মহকুমা শাসকের কাছে পাঠাইছে, মহকুমা শাসক থেকে আমাদের কাছে আইছে। আমাদের বক্তব্য যে বেনিফিশিয়ারি সিলেকশন করতে যেহেতু ভিলেজ কমিটিও নাই, ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, গ্রামের যারা পাট্টা হোল্ডার তারারে ডাকিয়া বেনিফিশিয়ারি সিলেকশন করা হোক। এবং যেহেতু 786 জন পাট্টা হোল্ডার এই 3টা ভিলেজে আছে, তার মধ্যে তো 799 জন অলরেডি পাইলেছে। এই যে বাকিগুলাতে এখন দেখা যাইতেছে প্রায় 300-350 ফ্যামিলি আনা হয়েছে, এই ফ্যামিলিগুলো কারে দেওয়া হইব? খুঁজিয়া দেখা যাইতেছে যারা আগে পাইছে এক পরিবারের মধ্যে 2 জন যারা আগে পাইছে তাদের দেওয়া হয়েছে। এবং এখানে যারা জব কার্ডধারী অনেকেই জানে না, তারা নামে কিন্তু ডিমান্ড হয়, পরবর্তী সময় তাদের টাকা উঠানোর পরে তারা কিছু টাকা দেওয়া ওই কিছু টাকা নিয়ে যায়। এই ধরনের অভিযোগ আমার কাছে আসায় আমরা এটা গ্রাম সভা ডাকিয়ে বেনিফিশিয়ারি সিলেকশন করার জন্য আমরা দাবি রাখছি। এবং এই ব্যাপারে মাননীয় চিফ সেক্রেটারির কাছে আমরা অভিযোগ জানাইছি। আমরা
আমরা এটার কপি অনারেবল চিফ মিনিস্টার ওনার কাছেও দিছি। আমরা আশা রাখি এটা সুষ্ঠু তদন্ত হবে এবং যদি এটা সঠিক তদন্ত না হয় আমাদের মনে হয় এখানে একটা বিরাট ঘোটালা আছে। এই তদন্তের মাধ্যমে সেই ঘোটালাটা উন্মোচন করার জন্য আমরা নগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি। जाओ जी मन प्रीत कराओ जी क्यों तरसावे हो मन सकल दिखाओ जी हरी शरारत सब जानू मैं तो धरी हर सले उन्हें भंगा दी मैं कह लगे मन जुड़न जागी हो तणी चंदा में थारी चांदनी बनता मन में सीरे झुम 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 हमारे जीवन में जागी हो गई चंदा में थारी चांदनी बनता मन में बाधी सीरे झुम 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 नृत्य, संगीत, अभिनय, चित्रकला। तो आइए हम सब मिलकर कला, संस्कृत और सृजनात्मकता के उत्सव को यादगार बनाएं और विद्यार्थियों की ये जो प्रतिभा है इसको एक नई उड़ान दें। धन्यवाद। जय हिंद, जय भारत। संस्कृति से सरोवर हमारा भारत वसुधैव कुटुंबकम की भावना से ओतप्रोत है। यह गौतम का भारत है, ये राम का भारत है। आप रामपुर सहस्वासन घराने के पंडित दीपक चटर्जी और ग्वालियर घराने के पंडित मुकुल श्रीपुत्र से आपने प्रशिक्षण प्राप्त किया है। देश और विदेश सभी जगह संगीत समारोह में आपने अपनी कला का लोहा मनवाया है। शोध और होने के उपरांत ही विभिन्न एक्टिविटी में पार्टिसिपेट कर रहे बच्चों के कार्यक्रम होने हैं, इसलिए सवेरी नृत्य अकादमी की स्थापना की। त्रिपुरा केंद्रीय विश्वविद्यालय की ओडिसी कार्यशाला ने आपको प्रोत्साहन दिया। आज हमारे विद्यालय में केंद्रीय विद्यालय संगठन सिलचर संभाग के अंतर्गत संकुल स्तरीय कला उत्सव का आयोजन किया जा रहा है। इसमें त्रिपुरा राज्य के
जो विभिन्न विद्यालय हैं, हमारे यहाँ 10 विद्यालय हैं। इन 10 विद्यालयों से 102 बच्चे और लगभग 20 एस्कॉर्ट शिक्षक प्रतिभाग कर रहे हैं और हम कला उत्सव का आयोजन प्रतिवर्ष करते हैं। इसमें हमारे देश की जो समृद्ध संस्कृति है, कला है और बहुत सारे जो बच्चों के टैलेंट्स हैं उनको शोकेस करते हैं। इसके द्वारा हम लोगों में देश प्रेम की भावना को जागृत करते हैं। तो ये प्रोग्राम है, ये बहुत ही महत्वपूर्ण प्रोग्राम है और हम भारत का जो गौरव है उसको विभिन्न बच्चों की गतिविधियों के माध्यम से पूरे देश के सामने इसमें लाते हैं। हम अपनी सांस्कृतिक परंपराओं को शोकेस करते हैं। धन्यवाद। कितने स्टूडेंट पार्टिसिपेट किया और क्या क्या यहाँ पर सिखाया जाता है? 102 बच्चे इसमें पार्टिसिपेट कर रहे हैं और विभिन्न 12 गतिविधियां यहाँ पर होंगी 12 अलग अलग क्षेत्रों में, जैसे कि सोलो डांस है, ग्रुप डांस है, ऐसे ही पेंटिंग और स्टोरी टेलिंग, थिएटर, इस प्रकार की विभिन्न गतिविधियां होंगी जिनको यहाँ पर बच्चे शोकेस करेंगे। और हमारे जजेस हैं, हमारे आज की जो मुख्य अतिथि हैं सर्बानी मैडम, जो कि संगीत नाटक एकेडमी की डायरेक्टर हैं, वो भी आई हुई हैं और ये सब बच्चे अपने शोकेस को दिखाएंगे। कितने स्कूल पार्टिसिपेट किया है? इसमें 10 स्कूल, त्रिपुरा के 10 स्कूल, 10 केंद्रीय विद्यालयों से बच्चे आ रहे हैं। पर छाई है रंगों की बहार, धरा पर छाई है रंगों की बहार, खुशियों से महका है। इसी कारण आपको पूर्वोत्तर भारत में ओडिसी की राजदूत के नाम से भी जाना जाता है। मैं ये मैसेज देना चाहती हूँ कि ये जो कला उत्सव है, ये हमारा भारतीय जो संस्कृति है, ये एक इसको प्रमोट करने का एक ज़रिया है और बच्चों में ये जो इंडियन ट्रेडिशन, जो आर्ट एंड कल्चर है, जो आर्ट फॉर्म्स है, इसको प्रमोट करने का, सीखने का एक बहुत अच्छा इन लोगों को एक एनकरेजमेंट मिलने वाला है। तो मैं यही बोलना चाहती हूँ और मैं स्कूल को बहुत ज़्यादा विश और मेरा बहुत बहुत शुभकामनाएं देना चाहती हूँ कि ऐसे जो इवेंट ऑर्गेनाइज करे ताकि बच्चे और भी आर्ट एंड कल्चर, इंडियन आर्ट एंड कल्चर में अपना एनकरेजमेंट मिले और उनको प्रोत्साहन मिले, प्रमोट करे फ्यूचर में। थैंक यू। करतल ध्वनियों से आप जोरदार करतल ध्वनियों से स्वागत करेंगे और मैं निर्णायक मंडल से भी अनुरोध करूंगा, आदरणीय मनोज सर से निवेदन करूंगा कि मुख्य अतिथि और गणमान्य अतिथियों का सर हरित पादप को हम आगे बढ़ाने के लिए अतिथि देवो भव, यही है सब ग्रंथों का सार। यही हम इस संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम में पूरा केंद्रीय विद्यालय परिवार आप सबका स्वागत, हम सबका स्वागत। परमादरणीय शिक्षक वृंद, साथ में विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए हमारे सब भारत की विविधता, राष्ट्र के कर्णधार, देश के भविष्य, अपनी प्रतिभाओं को एक नई उड़ान देने के लिए तैयार के साथ संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम अपने मूर्त रूप में आने जा रहा है। करतल ध्वनि के साथ सभी बच्चे अभिनंदन करते रहे। दीपक की रोशनी अंधकार को दूर करती है, उसी और साथ में हमारे स्थल प्राचार्य आदरणीय मनोज कुमार सर और विधा के विशेषज्ञ हैं। ये तालियां बजती रहनी चाहिए इन नामों पर। ये नाम का एक
शक्तिशाली माध्यम है और इस माध्यम के परिचायक हैं मंच में उपस्थित हमारे अतिथि और निर्णायक आर्ट एंड क्राफ्ट हैं जीवन कृष्णा सील सर आर्ट एंड क्राफ्ट के ये विशेषज्ञ हैं। ये भी पेंटिंग विधा के विशेषज्ञ हैं। देव ज्योति लश्कर सर नृत्य विधा के विशेषज्ञ हैं। एम साहा के द्वारा सचिन देव बर्मन स्मृति राज्य सम्मान प्राप्त हुआ है। विद्यालय परिवार आपका हार्दिक स्वागत और अभिनंदन करता है। इसी कड़ी में पूरे जग में महान है। कश्मीर से कन्याकुमारी, गुजरात से त्रिपुरा, हर जगह केवल और केवल हमारी पहचान है, क्योंकि मेरा निदेशक संगीत नाटक अकादमी अगरतला आज की मुख्य पुरस्कार से आपको नवाजा। वर्ष 2021 में संगीत नाटक अकादमी द्वारा आप सम्मानित हुए। असम सरकार के पूर्वोत्तर महोत्सव में आपको परम आदरणीय माननीय मुख्य अतिथि महोदया सर्वानी नंदी परियोजना निदेशक एवं आज के इस कार्यक्रम की मुख्य अतिथि निर्णायक गढ़ अगरतला संकुल के विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए एस्कार टीचर्स एवं मेरे प्रिय बच्चों, आज का यह दिन हम सभी के लिए अत्यंत हर्ष और गर्व का दिन है, क्योंकि हम सब यहाँ संकुल स्तरीय कला उत्सव के उद्घाटन समारोह में एकत्रित हुए हैं। और ये उत्सव केवल प्रतिभाओं का मंच ही नहीं, बल्कि हमारी संस्कृति, कला और सृजनात्मकता का एक जीवंत उत्सव है। साथियों, हर जगह इत्र ही नहीं महका करते, कभी कभी कुछ ऐसी शख्सियतें भी होती हैं जो कि अपनी खुशबू बिखेर जाती हैं। और आज हमारे बीच ऐसी ही एक शख्सियत मौजूद है, मैडम सर्वानी नंदी। वो किसी परिचय की मोहताज नहीं है। मैडम का एक बहुत बड़ा नाम है कला के क्षेत्र में। तो मैडम आज हमारे विद्यालय में मुख्य अतिथि के रूप में उपस्थित हैं। मैडम का एक बार पुनः हम सभी करतल ध्वनि से स्वागत करें। मैडम जिन्होंने अपने बहुत व्यस्ततम समय में से समय निकालकर हमें समय दिया है और इस कार्यक्रम की आपने शोभा बढ़ाई है, हम आपका बहुत बहुत आभार व्यक्त करते हैं। साथ ही यहाँ पर उपस्थित सभी विशिष्ट अतिथिगण, निर्णायकगण, आप सभी जानते हैं कि जजमेंट या जजेस होते हैं, उनकी भूमिका बहुत इंपॉर्टेंट होती है और जज को गॉड का दर्जा दिया गया है, जजेस को भगवान का दर्जा दिया गया है। तो उन सभी का मैं बहुत बहुत स्वागत करता हूँ, अभिनंदन करता हूँ आज के इस कार्यक्रम में। और साथ ही जो सबसे इम्पोर्टेंट है, हमारे जो बच्चे जो कि विभिन्न विद्यालयों से आए हुए हैं और ये एक संपूर्ण भारत की पिक्चर यहाँ पर प्रस्तुत करेंगे। हमारी जो समृद्ध विरासत है, हमारी परंपराएं हैं, हमारे जो कला है, उन सभी को उन्होंने सजाया हुआ है और उस सबको यहाँ आज इस मंच से ये प्रस्तुत करेंगे। तो ये एक बहुत बड़ा मंच है ये, जिससे कि ये धीरे धीरे आगे बढ़ेंगे। पहले संकुल स्तरीय, उसके बाद हमारा रीजनल लेवल। मैं बताना चाहूँगा कि देश भर में केंद्रीय विद्यालय संगठन के 25 संभाग हैं, 25 रीजन्स आर देयर इन इंडिया एंड 5 जीट्स आर आल्सो। और आज की डेट में 1287 केंद्रीय विद्यालय आर वर्किंग इन इंडिया एंड अब्रॉड। 3 KVs are in abroad, 1 in Moscow, Russia, and 1 in Tehran, and 1 is running in Kathmandu, नेपाल। और इन विद्यालयों में लगभग 13,62,000 से ज़्यादा बच्चे शिक्षा ग्रहण कर रहे हैं और लगभग 56,810 स्टाफ वर्तमान में कार्यरत हैं। तो ऐसे केंद्रीय विद्यालय का अंग होने पर हमें गर्व है। मैं आभार व्यक्त करता हूँ हमारे केंद्रीय विद्यालय संगठन का और साथ ही केंद्रीय विद्यालय संगठन रीजनल ऑफिस सिलचर और वहाँ के जो मुखिया हैं, हमारे आदरणीय उपायुक्त महोदय श्री PIT राजा सर, जिन्होंने हम पर भरोसा व्यक्त किया और हमें ये आयोजन को करने का एक अवसर प्रदान किया है। तो मैं उनके प्रति भी आभारी हूँ। जलाओ दिए पर रहे ध्यान इतना, अंधेरा धरा पर कहीं रह न जाए।
जवाहर बनर्जी सर वर्णन विधा के विशेषज्ञ हैं। जयदीप भट्टाचार्य सर अगर लीगल है then it's allowed, if it is illegal then it is not allowed. He is free to make. But this should be done before. Read the question. By lifting the bishop. So what he did first, which is the first touch piece? It is legal. Move or capture the first touch piece that can be moved or captured. If it is unclear whether the player's own piece was touched or his opponent's piece was touched, or the player's own piece, it is capturable. What? Which is the first touch piece in this case? Opponent move. This we know. Now, for example, white played bishop e2 into g5. Now, e2 bishop cannot capture g5. Listen. White gave a check now. Now or queen is already on c6. Sir, black didn't press the clock, but white is pre-moved in the white. In one of the tournament I was playing, it's a university selection. I was just playing, and then we have free hand to go for the penalties. So if opponent touch two pieces, Not forced to capture the knight because the first touch piece is bishop, own bishop. Player's own. Now I am just changing the condition. Now he touched the knight first and captured it. I believe it's illegal. This move is illegal or legal? But he didn't press the clock. My question is, after long castle, the long castle move is legal or illegal? Complaining or doing anything that arbiter can do this, right? That you have to Like I touch. said, if I am policeman. ये जो है ये सीनियर नेशनल आर्बिटर का सेमिनार है जिसमें से जो पार्टिसिपेंट्स क्वालिफाई करेंगे वो नेशनल आर्बिटर बनेंगे। सीनियर नेशनल आर्बिटर उन्हें टाइटल मिलेगा और वो किसी भी तरह की रेटिंग टूर्नामेंट जो फिडे ऑफिस मीन्स अप्रूव्ड टूर्नामेंट्स होती है उसके लिए एलिजिबल होंगे ये। और इसका एग्ज़ाम भी अच्छा होगा। एग्ज़ाम पैटर्न एक अलग पैटर्न होता है तो शायद मैं वो डिस्कस नहीं कर सकता यहाँ पे या बता नहीं सकता, बट एग्ज़ाम काफ़ी अच्छा होगा इनका और इन्हें जो भी सिखाया जाएगा उसी के बेस पे एग्ज़ाम इनका कंडक्ट किया जाएगा। रिटर्न होगा क्या? डिपेंड करता है क्वेश्चन पेपर कैसे निकला है, हो सकता है एमसीक्यू भी हो सकता है डिस्क्रिप्टिव भी हो या फिर उन्हें एक्सप्लेनेशन भी हो। अभी यहाँ पर क्या सिखा रहे हैं आप? अभी फिलहाल जो फर्स्ट टॉपिक आज हमने स्टार्ट किया वो लॉज ऑफ चेस, उसके बाद रेटिंग रेगुलेशंस कवर किए जाएंगे, टाई ब्रेक रेगुलेशंस होगा, फिर टाइटल रेगुलेशंस होंगे, आर्बिटर रेगुलेशंस होंगे एंड एंटी चीटिंग रेगुलेशंस भी होंगे इसमें। तो सारे टॉपिक्स ऑलमोस्ट कवर किए जाएंगे 1.5 डेज में एंड देन कल आफ्टरनून में इनका एग्जाम होगा आफ्टर लंच। आपका शुभ नाम? मैं स्वप्निल बंसोड़, फिडे लेक्चरर और इस सेमिनार का चीफ लेक्चरर। थैंक यू। Which is the first touch piece? Okay, after giving the penalty, which is the first touch piece? Black knight, na. So arbiter can intervene that you have to touch. Yes, if you are observing, then you must intervene now. তো আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরায় এখন দাবার যথেষ্টই প্রসার চলছে। তো এই বিষয়টা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের যে দাবার যিনি পরীক্ষক থাকেন আরবিটার তার সংখ্যা খুবই কম ছিল, তাই আমরা এখানে একটা জাতীয় আরবিটার সেমিনারের আয়োজন করেছি। উত্তর পূর্বাঞ্চল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং অবশ্যই আমাদের রাজ্য ত্রিপুরা থেকে মোট 44 জন এখানে অংশগ্রহণ করেছেন সেমিনারে। দুদিনের এই সেমিনার থেকে ওনারা দাবা খেলা পরিচালনা করার বিভিন্ন নিয়মাবলী শিখবেন এবং পরীক্ষার মাধ্যমে জাতীয় আরবিটার নির্বাচিত হবেন। তো আমরা অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় এই আয়োজনটা করেছি এবং এখানে ট্রেনার হিসাবে এসছেন আন্তর্জাতিক আরবিটার ফিডে এক্সামিনার স্বপ্নিল বানসোদ। উনি সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং দুদিনের সেমিনার শেষে পরীক্ষার পর এখান থেকে সফল যারা হবেন তারা জাতীয় আরবিটার হিসাবে সার্টিফিকেট লাভ করবেন এবং আগামী দিনে একজন আরবিটার হিসাবে খেলা পরিচালনা করতে পারবেন। রাজ্যে বর্তমানে কতজন আরবিটার রয়েছে? রাজ্যে বর্তমানে 2 জন আন্তর্জাতিক আরবিটার সহ আমাদের স্ট্রেংথ আছে 8 জন। এখন 8 জন আরবিটার আছেন, এর মধ্যে 2 জন মহিলা। তো আমরা চাইছি এই সংখ্যাটা আরও বাড়ুক, তাই জন্য আমাদের রাজ্য থেকে প্রায় 20 জনের মতো এখানে অংশ নিয়েছেন এবং গোটা দেশ থেকে মিলিয়ে সংখ্যাটা হচ্ছে 44। কার উদ্যোগে হচ্ছে? পুরো দেশ থেকে। কার উদ্যোগে হচ্ছে এটা? মূল আয়োজক হচ্ছে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন এবং আমাদের গাইড করছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন। আপনার পরিচয়টা? অনুপম ভট্টাচার্য, কনভেনার আরবিটার কমিশন ত্রিপুরা। থ্যাংক ইউ। Because in example you will get more clarity. See the example here.
According to the article, if a player is not said I adjust, he has The need to capture the piece. So there is one more scenario, sir. For Yeah. example, Opponent piece. I touched my opponent piece. As a player, I touched my opponent piece. Now, if there is anything, you have to capture. now, Capture the knight or he has to. which is the first touch piece? Bishop e2. Bas. And do we have the legal move with the bishop? So it's not possible, right? So arbiter do the things whatever he did. The game started again, and Opponent will definitely say no. He touched the queen first. He must capture the queen, or he must move the queen because he wants to take the undue advantage. But if it is unclear that which piece he touched, কাপড় নিলে তো সুবিধা লাগবে, তারপরে আমি কালকে বলছি যদি ইচ্ছা করি শুভেচ্ছা হয়। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেখলাম একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। হঠাৎ কেন আপনাদের এই রক্তদান শিবির বা কী উদ্দেশ্য নিয়ে এই রক্তদান শিবিরটা? ওম শান্তি। আমাদের ভারত তথা নেপাল মিলে আমাদের ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রশাসিকা দাদি প্রকাশমণি যিনি 18 যিনি পুণ্যতিথিটি বিশ্ব বন্ধুত্ব দিবস প্রতি বছরে পালন করা হয়। এইবার আমাদের এটাকে রক্তদান অভিযান হিসাবে সারা ভারত তথা নেপাল মিলিয়ে আমাদের রক্তদান শিবির পালন করা হচ্ছে। আর এই অভিযানের মধ্যে বিশ্ব বন্ধুত্ব ভাবনা, ভাইচারা, আমরা এক, রক্তদান মহান দান, শুধু এতেই নেই, আমরা সবাই একে আরেকজনকে জীবন দান করার যে প্রতিশ্রুতিও নেওয়ার জন্য সারা ভারত তথা নেপাল মিলে সকল স্তরের জনগণকে এই অভিযানে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। সাথে রয়েছে আমাদের এই অভিযানের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে এই সৃষ্টির মহান যিনি কি এক নায়ক, কেননা আমরা প্রত্যেকে ব্লাড কোনো জায়গাতে তৈরি হয় না, ব্লাড আমাদের ভগবান দেয়া শাশ্বত জিনিস, সেটা আমরা সবাই জীবন বাঁচানোর জন্য যে ভগবান রক্ত দিয়েছে, এই রক্তের এক কোণা সারা বিশ্বকে দান করার জন্য আমরা আহ্বান করেছি। রক্তদান পূর্ণ যে দান, অন্য দোয়া কামাই করা, আর এটা গুপ্ত দান। অনেক দানই আমরা জানি, কিন্তু রক্তদান মহান দান, শ্রেষ্ঠ দান। একজনের কারো মা হয়তো বাঁচবে, কারো হয়তো সন্তান, কারো হয়তো পিতা। কেন আজকের এই রক্তদান এত আবশ্যক হয়ে যাচ্ছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগের যে না সংক্রমণের মধ্যে রক্তর আবশ্যক হয়ে উঠেছে। তাই এটা অভিযান হিসেবে ব্রহ্মকুমারীর তরফ থেকে সারা ভারত আর নেপাল মিলিয়ে এই অভিযান চালানো হচ্ছে। এর সাথে আমাদের গভর্নমেন্টের যে আয়ুষ মন্ত্রণালয় রয়েছে, আর বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, লায়ন্স ক্লাব, লটারি ক্লাব, রেড ক্রস সোসাইটি, অন্য অন্য সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছি যে আসুন আমরা সবাই মিলে রক্তদান মহান দান এটাকে সফল করার জন্য সব স্তরের লোককে আহ্বান জানিয়েছি। ধর্মনগরেও আমরা বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন এনজিও, বিভিন্ন লোককে আমরা আহ্বান জানিয়েছি আসুন সবাই মিলে এই রক্তদানের যে সামিল হন। আমাদের ত্রিপুরা রাজ্য আমরা অংশগ্রহণ করে যাচ্ছি। এটা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য 100 ঘন্টার মধ্যে 1 লাখ ইউনিট আমরা জমা করার জন্য যাচ্ছি। অর্থাৎ 1 লাখ জনগণকে বিশ্ব স্তরে সবাইকে বিশ্ব বন্ধুত্বর ভাবনা আমরা গড়ে তোলার সংকল্পে জাতি বর্ণ ভেদাভেদ দূর করে আমরা এই বার্তা মেসেজ দিচ্ছি। আমরা মূল্যকে আরও গভীরভাবে সমাজ তথা বিশ্বর কাছে তুলে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আসুন
আমরা সবাই মিলে এই বিশ্বকে শ্রেষ্ঠ বানানোর জন্য রক্তদান করি। সাথে রয়েছে আমাদের যারা মিডিয়া ভাই কর্মী রয়েছে, আমাদের যারা বিভিন্ন ধরনের রিপোর্ট সংগ্রহ করে, তারা জায়গায় জায়গায় বিভিন্ন মেসেজ পৌঁছে দেয়। আজ ওনাদেরকেও আমরা আহ্বান জানাই, ওনাদেরও সমস্ত যাতে কিছুটা অংশ রক্ত ওনারাও যাতে সমাজে দিয়ে ওনারা পরিচয় দেয় যে ওনারাও বিশ্বস্তরে আজ ওনারাও পিছনে নেয়, ওনারাও এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের রক্তদান শিবিরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বর্তমান আমাদের রেজিস্ট্রেশন হয়েছে 35-এর মতো। তো আমরা আশা করব যারা এই রক্তদানের শিবিরে অংশগ্রহণ করতে চান, এটা ওয়ার্ল্ড গিনিস বুকে নাম দর্জ করার জন্য, তার জন্য আমরা রেজিস্ট্রেশন মাস্ট সবাইকে আহ্বান জানাই এটা রেজিস্ট্রেশন করার জন্য। আর আমাদের এই রক্তদান শিবিরে আমাদের ভারতবর্ষর যে মাননীয় যিনি পরিবার কল্যাণ দপ্তরের যিনি কেন্দ্রীয় মন্ত্রী আমাদের জি.কে. নাদ্দি, উনি আমাদের এই শুভ ওপেনিং করে। তো আমরা সবাইকে ওনার হস্তকমল দ্বারা আমাদের যে ওপেনিং হয়েছে, আমরা আহ্বান করব আমার ধর্মনগর সকল স্তরের জনগণ যাতে আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ। साढ़े 10 से खाते सवाल लगाएंगे, आगे लगाइए 10 साल की ini Bangladesh dong, English please. করে না ভাই, ভাইস চেয়ারপারসন, সমিতি মেম্বার্স এবং পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে আপনাদের সম্মুখে এসেছি। দেওরাসরা, নুকুটি এবং হীরাসরা এই 3টে গ্রাম পঞ্চায়েত এলাকায়, ভিলেজ কমিটি এলাকায় গত 2023-24 সন থেকে যারা পাট্টা প্রাপক, যারা পাট্টা পেয়েছেন তাদেরকে স্বাবলম্বন করার জন্য টিআরপিসি, টিআর, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতিটা দপ্তর থেকে রবার প্ল্যান্টেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে
এবং যেহেতু এখানে ডেভেলপমেন্ট কমিটি নাই, তাই পঞ্চায়েত সমিতিতে অ্যাপ্রুভ দিয়া সেই বেনিফিশিয়ারিগুলারে আর্থিক সহায়তা করিয়া তাদের স্বাবলম্বন করা হয়। গৌরনগরের টোটাল পাট্টা পাবক হয়েছেন 786, কিন্তু দেখা যাইতেছে প্রত্যেকটা বেনিফিশিয়ারি একটা বেনিফিট পাইব রেগার, কিন্তু 799 জনের অলরেডি দেওয়া হয়েছে। এবং বর্তমানে দেখা গেছে আরও 234 জন টিআরপিসি থেকে, টিআর এবং সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে আরও দেখা গেছে যে প্রায় 150 পরিবারের নাম পঞ্চায়েত সমিতির কাছে পাঠানো হয়েছে অ্যাপ্রুভেল দেওয়ার লাগে। আমরা এই লিস্ট পাওয়ার পরে মাননীয় জেলা শাসককে লিখিতভাবে জানিয়েছি যে এই বেনিফিশিয়ারি সিলেকশন করছে কে, যেহেতু ভিলেজ কমিটি নাই, ডেভেলপমেন্টও ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, এই বেনিফিশিয়ারি কে সিলেকশন করছে? দেখা গেছে একটা জায়গাতে এই বেনিফিশিয়ারির তালিকায় মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার এই মন্ত্রী রিকমেন্ডেশন করিয়া মহকুমা শাসকের কাছে পাঠাইছে, মহকুমা শাসক থেকে আমাদের কাছে আইছে। আমাদের বক্তব্য যে বেনিফিশিয়ারি সিলেকশন করতে যেহেতু ভিলেজ কমিটিও নাই, ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, গ্রামের যারা পাট্টা হোল্ডার তারারে ডাকিয়া বেনিফিশিয়ারি সিলেকশন করা হোক। এবং যেহেতু 786 জন পাট্টা হোল্ডার এই 3টা ভিলেজে আছে, তার মধ্যে তো 799 জন অলরেডি পাইলেছে। এই যে বাকিগুলাতে এখন দেখা যাইতেছে প্রায় 300-350 ফ্যামিলি আনা হয়েছে, এই ফ্যামিলিগুলো কারে দেওয়া হইব? খুঁজিয়া দেখা যাইতেছে যারা আগে পাইছে এক পরিবারের মধ্যে 2 জন, যারা আগে পাইছে তাদের দেওয়া হয়েছে। এবং এখানে যারা জব কার্ডধারী অনেকেই জানে না, তারা নামে কিন্তু ডিমান্ড হয়, পরবর্তী সময় তাদের টাকা উঠানোর পরে তারা কিছু টাকা দেওয়া, ওই কিছু টাকা ওনারা নিয়ে যায়। এই ধরনের অভিযোগ আমার কাছে আসায় আমরা এটা গ্রাম সভা ডাকিয়ে বেনিফিশিয়ারি সিলেকশন করার জন্য আমরা দাবি রাখছি। এবং এই ব্যাপারে মাননীয় চিফ সেক্রেটারির কাছে আমরা অভিযোগ জানাইছি। আমরা এটার কপি অনারেবল চিফ মিনিস্টার ওনার কাছেও দিয়েছি। আমরা আশা রাখি এটা সুষ্ঠু তদন্ত হবে, এবং যদি এটা সঠিক তদন্ত না হয় আমাদের মনে হয় এখানে একটা বিরাট ঘোটালা আছে। এই তদন্তের মাধ্যমে সেই ঘোটালাটা উন্মোচন করার জন্য আমরা গৌরনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি।
जाओ जी मन जीत कराओ जी रा क्यों तरसावे हो मन सकल दिखाओ जी हर शरारत सब जानू मैं तो धरी हर सले उन्हें भंगा दी मैं कन लगे मन उड़न जागी हो गणी गंगा में थारी चांदनी बनता मन में था एक सीरे झुम 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 हम सब मिलकर कला, संस्कृत और सृजनात्मकता के उत्सव को यादगार बनाएं और विद्यार्थियों की ये जो प्रतिभा है इसको एक नई उड़ान दें। धन्यवाद। जय हिंद, जय भारत। संस्कृति से सरोवर हमारा भारत वसुधैव कुटुंबकम की भावना से ओतप्रोत है। यह गौतम का भारत है, ये राम का भारत है। आप रामपुर सहस्वासन घराने के पंडित दीपक चटर्जी और ग्वालियर घराने के पंडित मुकुल श्रीपुत्र से आपने प्रशिक्षण प्राप्त किया है। देश और विदेश सभी जगह संगीत समारोह में आपने अपनी कला का लोहा मनवाया है। शोध और होने के उपरांत ही विभिन्न एक्टिविटी में पार्टिसिपेट कर रहे बच्चों के कार्यक्रम होने हैं, इसलिए सवेरी नृत्य अकादमी की स्थापना की त्रिपुरा केंद्रीय विश्वविद्यालय की ओडिसी कार्यशाला में आपको प्रोत्साहन दिया। आज हमारे विद्यालय में केंद्रीय विद्यालय संगठन सिलचर संभाग के अंतर्गत संकुल स्तरीय कला उत्सव का आयोजन किया जा रहा है। इसमें त्रिपुरा राज्य के जो विभिन्न विद्यालय हैं, हमारे यहाँ 10 विद्यालय हैं, इन 10 विद्यालयों से 102 बच्चे और लगभग 20 एस्कॉर्ट शिक्षक प्रतिभाग कर रहे हैं और हम कला उत्सव का आयोजन प्रतिवर्ष करते हैं। इसमें हमारे देश की जो समृद्ध संस्कृति है, कला है और बहुत सारे जो बच्चों के टैलेंट्स हैं उनको शोकेस करते हैं। इसके द्वारा हम लोगों में देश प्रेम की भावना को जागृत करते हैं। तो ये प्रोग्राम है, ये बहुत ही महत्वपूर्ण प्रोग्राम है और हम भारत का जो गौरव है उसको विभिन्न बच्चों की गतिविधियों के माध्यम से पूरे देश के सामने इसमें लाते हैं। हम अपनी सांस्कृतिक परंपराओं को शोकेस करते हैं। धन्यवाद। कितने स्टूडेंट पार्टिसिपेट किया और क्या यहाँ पर सिखाया जाता है? 102 बच्चे इसमें पार्टिसिपेट कर रहे हैं और विभिन्न 12 गतिविधियां यहाँ पर होंगी 12 अलग अलग क्षेत्रों में, जैसे कि सोलो डांस है, ग्रुप डांस है, ऐसे ही पेंटिंग और स्टोरी टेलिंग, थिएटर, इस प्रकार की विभिन्न गतिविधियां होंगी जिनको यहाँ पर बच्चे शोकेस करेंगे। और हमारे जजेस हैं, हमारे आज की जो मुख्य अतिथि हैं सर्वानी मैडम जो कि संगीत नाटक एकेडमी की डायरेक्टर हैं, वो भी आई हुई हैं और ये सब बच्चे अपने शोकेस को दिखाएंगे। कितने स्कूल पार्टिसिपेट किया है? इसमें 10 स्कूल, त्रिपुरा के 10 स्कूल, 10 केंद्रीय विद्यालयों से बच्चे आ रहे हैं। छाई है रंगों की बहार, धरा पर छाई है रंगों की बहार, खुशियों से महका है। इसी कारण आपको पूर्वोत्तर भारत में ओडिसी की राजदूत के नाम से भी जाना जाता है। मैं ये मैसेज देना चाहती हूँ कि ये जो कला उत्सव है, ये हमारा भारतीय जो संस्कृति है, ये एक इसको प्रमोट करने का एक ज़रिया है और बच्चों में ये जो इंडियन ट्रेडिशन, जो आर्ट एंड कल्चर है, जो आर्ट फॉर्म्स है, इसको प्रमोट करने का, सीखने का एक बहुत अच्छा इन लोगों को एक एनकरेजमेंट मिलने वाला है। तो मैं यही बोलना चाहती हूँ और मैं स्कूल को बहुत ज़्यादा विश और मेरा बहुत बहुत शुभकामनाएं देना चाहती हूँ कि ऐसे जो इवेंट ऑर्गेनाइज़ करे ताकि बच्चे और भी आर्ट एंड कल्चर, इंडियन आर्ट एंड कल्चर में अपना एनकरेजमेंट मिले और उनको प्रोत्साहन मिले, प्रमोट करे फ्यूचर में। थैंक यू। करतल ध्वनियों से आप जोरदार करतल ध्वनियों से स्वागत करेंगे और मैं निर्णायक मंडल से भी अनुरोध करूंगा, आदरणीय मनोज सर से निवेदन करूंगा कि मुख्य अतिथि और गणमान्य अतिथियों का सर हरित पादप को हम आगे बढ़ाने के लिए अतिथि देवो भव, यही है सब ग्रंथों का सार, यही हम इस
संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम में पूरा केंद्रीय विद्यालय परिवार आप सबका स्वागत, हम सबका स्वागत। परमादरणीय शिक्षक वृंद, साथ में विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए हमारे सब भारत की विविधता, राष्ट्र के कर्णधार, देश के भविष्य अपनी प्रतिभाओं को एक नई उड़ान देने के लिए तैयार के साथ संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम अपने मूर्त रूप में आने जा रहा है। करताल ध्वनि के साथ सभी बच्चे अभिनंदन करते रहे। दीपक की रोशनी अंधकार को दूर करती है, उसी और साथ में हमारे स्थल प्राचार्य आदरणीय मनोज कुमार सर और विधा के विशेषज्ञ हैं। ये तालियां बजती रहनी चाहिए इन नामों पर। ये नाम का एक शक्तिशाली माध्यम है और इस माध्यम के परिचायक हैं मंच पे उपस्थित हमारे अतिथि और निर्णायक आर्ट एंड क्राफ्ट हैं। जीवन कृष्णा सील सर आर्ट एंड क्राफ्ट के ये विशेषज्ञ हैं। ये भी पेंटिंग विधा के विशेषज्ञ हैं। देव ज्योति लश्कर सर नृत्य विधा के विशेषज्ञ हैं। एम साहा के द्वारा सचिन देव बर्मन स्मृति राज्य सम्मान प्राप्त हुआ है। विद्यालय परिवार आपका हार्दिक स्वागत और अभिनंदन करता है। इसी कड़ी में पूरे जग में महान है। कश्मीर से कन्याकुमारी, गुजरात से त्रिपुरा, हर जगह केवल और केवल हमारी पहचान है, क्योंकि मेरा निदेशक संगीत नाटक अकादमी अगरतला आज की मुख्य पुरस्कार से आपको नवाजा। वर्ष 2021 में संगीत नाटक अकादमी द्वारा आप सम्मानित हुए। असम सरकार के पूर्वोत्तर महोत्सव में आपको परम आदरणीय माननीय मुख्य अतिथि महोदया सर्वानी नंदी, परियोजना निदेशक एवं आज के इस कार्यक्रम की मुख्य अतिथि, निर्णायकगढ़ अगरतला संकुल के विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए स्टार टीचर्स एवं मेरे प्रिय बच्चों, आज का यह दिन हम सभी के लिए अत्यंत हर्ष और गर्व का दिन है, क्योंकि हम सब यहाँ संकुल स्तरीय कला उत्सव के उद्घाटन समारोह में एकत्रित हुए हैं। और ये उत्सव केवल प्रतिभाओं का मंच ही नहीं, बल्कि हमारी संस्कृति, कला और सृजनात्मकता का एक जीवंत उत्सव है। साथियों, हर जगह इत्र ही नहीं महका करते, कभी कभी कुछ ऐसी शख्सियतें भी होती हैं जो कि अपनी खुशबू बिखेर जाती हैं। और आज हमारे बीच ऐसी ही एक शख्सियत मौजूद हैं, मैडम सर्वानी नंदी। वो किसी परिचय की मोहताज नहीं है। मैडम का एक बहुत बड़ा नाम है कला के क्षेत्र में। तो मैडम आज हमारे विद्यालय में मुख्य अतिथि के रूप में उपस्थित हैं। मैडम का एक बार पुनः हम सभी करतल ध्वनि से स्वागत करें। मैडम जिन्होंने अपने बहुत व्यस्ततम समय में से समय निकालकर हमें समय दिया है और इस कार्यक्रम की आपने शोभा बढ़ाई है, हम आपका बहुत बहुत आभार व्यक्त करते हैं। साथ ही यहाँ पर उपस्थित सभी विशिष्ट अतिथिगण, निर्णायकगण, आप सभी जानते हैं कि जजमेंट या जजेस होते हैं, उनकी भूमिका बहुत इंपॉर्टेंट होती है और जज को गॉड का दर्जा दिया गया है, जजेस को भगवान का दर्जा दिया गया है। तो उन सभी का मैं बहुत बहुत स्वागत करता हूं, अभिनंदन करता हूं आज के इस कार्यक्रम में।
और साथ ही जो सबसे इम्पोर्टेंट है, हमारे जो बच्चे जो कि विभिन्न विद्यालयों से आए हुए हैं और ये एक संपूर्ण भारत की पिक्चर यहाँ पर प्रस्तुत करेंगे। हमारी जो समृद्ध विरासत है, हमारी परंपराएं हैं, हमारे जो कला है, उन सभी को उन्होंने सजाया हुआ है और उस सबको यहाँ आज इस मंच से ये प्रस्तुत करेंगे। तो ये एक बहुत बड़ा मंच है ये, जिससे कि ये धीरे धीरे आगे बढ़ेंगे। पहले संकुल स्तरीय, उसके बाद हमारा रीजनल लेवल। मैं बताना चाहूँगा कि देश भर में केंद्रीय विद्यालय संगठन के 25 संभाग हैं, 25 रीजन्स आर देयर इन इंडिया एंड 5 जीट्स आर आल्सो। और आज की डेट में 1287 केंद्रीय विद्यालय आर वर्किंग इन इंडिया एंड अब्रॉड। 3 KVs are in abroad, 1 in Moscow, Russia, and 1 in Tehran, and 1 is running in Kathmandu, Nepal। और इन विद्यालयों में लगभग 13,62,000 से ज़्यादा बच्चे शिक्षा ग्रहण कर रहे हैं और लगभग 56,810 स्टाफ वर्तमान में कार्यरत हैं। तो ऐसे केंद्रीय विद्यालय का अंग होने पर हमें गर्व है। मैं आभार व्यक्त करता हूं हमारे केंद्रीय विद्यालय संगठन का और साथ ही केंद्रीय विद्यालय संगठन रीजनल ऑफिस सिलचर और वहाँ के जो मुखिया हैं, हमारे आदरणीय उपायुक्त महोदय श्री PIT राजा सर, जिन्होंने हम पर भरोसा व्यक्त किया और हमें ये आयोजन को करने का एक अवसर प्रदान किया है। तो मैं उनके प्रति भी आभारी हूँ। जलाओ दिए पर रहे ध्यान इतना, अंधेरा धरा पर कहीं रह न जाए। जवाहर बनर्जी सर वर्णन विधा के विशेषज्ञ हैं। जयदीप भट्टाचार्य सर अगर लीगल है then it's allowed, if it is illegal then it is not allowed. He is free to move, but this should be done before. Read the question. By lifting the bishop. So what he did first, which is the first touch piece? It is legal. Move or capture the first touch piece that can be moved or captured. If it is unclear whether the player's own piece was touched or his opponent's piece was touched, or the player's own piece, if it is capturable. What? Which is the first touch piece in this case? Opponent move. This we know. Now, for example, white played bishop E2 into G5. Now, E2 bishop cannot capture G5. Listen. White gave a check now. Now, or queen is already on CD. Sir, black didn't press the clock, but white free moved in the white. In one of the tournament, I was playing in the university selection. I was just playing, and then we have free hand to go for the penalties. So if opponent touch 2 pieces, not forced to capture the knight because the first touch piece is bishop, own bishop, player's own. Now I am just changing the position. Now he touched the knight first and captured the. I believe it's illegal. This move is illegal or legal? But he didn't press the clock. My question is, after long castle, the long castle move is legal or illegal? Complaining or doing anything that arbiter can do this, right? That you have to touch. ये जो है ये सीनियर नेशनल आर्बिटर का सेमिनार है, जिसमें से जो पार्टिसिपेंट्स क्वालिफाई करेंगे वो नेशनल आर्बिटर बनेंगे। सीनियर नेशनल आर्बिटर उन्हें टाइटल मिलेगा और वो किसी भी तरह की रेटिंग टूर्नामेंट जो FIDE ऑफिशियल मीन्स अप्रूव्ड टूर्नामेंट्स होती है उसके लिए एलिजिबल होंगे ये। और इसका एग्ज़ाम भी अच्छा होगा। एग्ज़ाम पैटर्न एक अलग पैटर्न होता है, तो शायद मैं वो डिस्कस नहीं कर सकता यहाँ पे या बता नहीं सकता, बट एग्ज़ाम काफ़ी अच्छा होगा इनका और इन्हें जो भी सिखाया जाएगा उसी के बेस पे एग्ज़ाम इनका कंडक्ट किया जाएगा। रिटर्न होगा क्या? डिपेंड करता है क्वेश्चन पेपर कैसे निकला है। हो सकता है MCQ भी हो सकता है डिस्क्रिप्टिव भी हो, या फिर उन्हें एक्सप्लेनेशन भी हो। अभी यहाँ पर क्या सिखा रहे हैं आप? अभी फिलहाल जो फर्स्ट टॉपिक आज हमने स्टार्ट किया वो लॉज ऑफ चेस, उसके बाद रेटिंग रेगुलेशंस कवर किए जाएंगे, टाई ब्रेक रेगुलेशंस होगा, फिर टाइटल रेगुलेशंस होंगे, आर्बिटर रेगुलेशंस होंगे एंड एंटी चीटिंग रेगुलेशंस भी होंगे इसमें। तो सारे टॉपिक्स ऑलमोस्ट कवर किए जाएंगे 1.5 डेज में एंड देन कल आफ्टरनून में इनका एग्जाम होगा आफ्टर लंच। ओके सुबह। मैं स्वप्निल बंसोड़, FIDE लेक्चरर और इस सेमिनार का चीफ लेक्चरर। थैंक यू। Which is the first touch piece? Okay, after giving the penalty,
Which is the first touch piece? Like na. So you can intervene that you have to touch. Yes, if you are observing, then you must intervene now. তো আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরায় এখন দাবার যথেষ্টই প্রসার চলছে। তো এই বিষয়টা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের যে দাবার যিনি পরীক্ষক থাকেন আরবিটার, তার সংখ্যা খুবই কম ছিল। তাই আমরা এখানে একটা জাতীয় আরবিটার সেমিনারের আয়োজন করেছি। উত্তর পূর্বাঞ্চল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং অবশ্যই আমাদের রাজ্য ত্রিপুরা থেকে মোট 44 জন এখানে অংশগ্রহণ করেছেন সেমিনারে। দুদিনের এই সেমিনার থেকে ওনারা দাবা খেলা পরিচালনা করার বিভিন্ন নিয়মাবলী শিখবেন এবং পরীক্ষার মাধ্যমে জাতীয় আরবিটার নির্বাচিত হবেন। তো আমরা অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় এই আয়োজনটা করেছি এবং এখানে ট্রেনার হিসাবে এসছেন আন্তর্জাতিক আরবিটার ফিডে এক্সামিনার স্বপ্নিল বানসদ। উনি সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং দুদিনের সেমিনার শেষে পরীক্ষার পর এখান থেকে সফল যারা হবেন তারা জাতীয় আরবিটার হিসাবে সার্টিফিকেট লাভ করবেন এবং আগামী দিনে একজন আরবিটার হিসাবে খেলা পরিচালনা করতে পারবেন। রাজ্যে বর্তমানে কতজন আরবিটার রয়েছে? রাজ্যে বর্তমানে 2 জন আন্তর্জাতিক আরবিটার সহ আমাদের স্ট্রেংথ আছে 8 জন। এখন 8 জন আরবিটার আছেন, এর মধ্যে 2 জন মহিলা। তো আমরা চাইছি এই সংখ্যাটা আরও বাড়ুক। তাই জন্যে আমাদের রাজ্য থেকে প্রায় 20 জনের মতো এখানে অংশ নিয়েছেন এবং গোটা দেশ থেকে মিলিয়ে সংখ্যাটা হচ্ছে 44। পুরো দেশ থেকে কার উদ্যোগে হচ্ছে এটা? মূল আয়োজক হচ্ছে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন এবং আমাদের গাইড করছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন। আপনার পরিচয়টা? অনুপম ভট্টাচার্য, কনভেনার আরবিটার কমিশন ত্রিপুরা। থ্যাংক ইউ। Because in example you will get more clarity. See the example here. According to the article, if a player is not said I adjust, he has the need to capture the piece. So there is one more scenario, sir. For example, opponent piece. I touched my opponent piece. As a player, I touched my opponent piece. Now, if there is legal, you have to capture. now if Capture the knight or he has to. which is the first touch piece? Bishop e2. Bas. And do we have the legal move with the bishop? So it's not possible, right? So whatever it is, the game started again, and Opponent will definitely say no. He touched the queen first. He must capture the queen, or he must move the queen because he wants to take the undue advantage. But if it is unclear that which piece he touched. কাপড় নিলে তো সুবিধা লাগবে, তারপরে আমি কালকে বলছি যদি ইচ্ছা করি শুভেচ্ছা হয়। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেখলাম একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। হঠাৎ কেন আপনাদের এই রক্তদান শিবির বা কী উদ্দেশ্য নিয়ে এই রক্তদান শিবিরটা? ওম শান্তি। আমাদের ভারত তথা নেপাল মিলি আমাদের ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রশাসিকা দাদি প্রকাশমণি যিনি 18 যিনি পুণ্যতিথিটি বিশ্ব বন্ধুত্ব দিবস প্রতি বছরে পালন করা হয়। এইবার আমাদের এটাকে রক্তদান অভিযান হিসাবে সারা ভারত তথা নেপাল মিলিয়ে আমাদের রক্তদান শিবির পালন করা হচ্ছে। আর এই অভিযানের মধ্যে বিশ্ব বন্ধুত্ব ভাবনা, ভাইচারা, আমরা এক রক্তদান মহান দান, শুধু এতেই নেই, আমরা সবাই একে আরেকজনকে জীবন দান করার যে প্রতিশ্রুতিও নেওয়ার জন্য সারা ভারত তথা নেপাল মিলে সকল স্তরের জনগণকে এই অভিযানে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। সাথে রয়েছে আমাদের এই অভিযানের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে এই সৃষ্টির মহান যিনি কি এক নায়ক, কেননা আমরা প্রত্যেকে ব্লাড কোনো জায়গাতে তৈরি হয় না, ব্লাড আমাদের ভগবান দেওয়া শাশ্বত জিনিস, সেটা আমরা সবাই
জীবন বাঁচানোর জন্য যে ভগবান রক্ত দিয়েছে, এই রক্তের এক কণা সারা বিশ্বকে দান করার জন্য আমরা আহ্বান করেছি। রক্তদান পূর্ণ যে দান, অন্য দোয়া কামাই করা, আর এটা গুপ্ত দান। অনেক দানই আমরা জানি, কিন্তু রক্তদান মহান দান, শ্রেষ্ঠ দান। একজনের কারো মা হয়তো বাঁচবে, কারো হয়তো সন্তান, কারো হয়তো পিতা। কেন আজকের এই রক্তদান এত আবশ্যক হয়ে যাচ্ছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগের জেনা সংক্রমণের মধ্যে রক্তর আবশ্যক হয়ে উঠেছে। তাই এটা অভিযান হিসেবে ব্রহ্মকুমারীর তরফ থেকে সারা ভারত আর নেপাল মিলিয়ে এই অভিযান চালানো হচ্ছে। এর সাথে আমাদের গভর্নমেন্টের যে আয়ুষ মন্ত্রণালয় রয়েছে, আর বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, লায়ন্স ক্লাব, লটারি ক্লাব, রেড ক্রস সোসাইটি, অন্য অন্য সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছি যে আসুন আমরা সবাই মিলে রক্তদান মহান দান এটাকে সফল করার জন্য সব স্তরের লোককে আহ্বান জানিয়েছি। ধর্মনগরে আমরা বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন এনজিও, বিভিন্ন লোককে আমরা আহ্বান জানিয়েছি আসুন সবাই মিলে এই রক্তদানের যে সামিল হন। আমাদের ত্রিপুরা রাজ্য আমরা অংশগ্রহণ করে যাচ্ছি। এটা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য 100 ঘন্টার মধ্যে 1 লাখ ইউনিট আমরা জমা করার জন্য যাচ্ছি। অর্থাৎ 1 লাখ জনগণকে বিশ্ব স্তরে সবাইকে বিশ্ব বন্ধুত্বর ভাবনা আমরা গড়ে তোলার সংকল্পে জাতি বর্ণ ভেদাভেদ দূর করে আমরা এই বার্তা মেসেজ দিচ্ছি। আমরা মূল্যকে আরও গভীরভাবে সমাজ তথা বিশ্বের কাছে তুলে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আসুন আমরা সবাই মিলে এই বিশ্বকে শ্রেষ্ঠ বানানোর জন্য রক্তদান করি। সাথে রয়েছে আমাদের যারা মিডিয়া ভাই কর্মী রয়েছে, আমাদের যারা বিভিন্ন ধরনের রিপোর্ট সংগ্রহ করে, তারা জায়গায় জায়গায় বিভিন্ন মেসেজ পৌঁছে দেয়। আজ ওনাদেরকেও আমরা আহ্বান জানাই, ওনাদেরও সমস্ত যাতে কিছুটা অংশ রক্ত ওনারাও যাতে সমাজে দিয়ে ওনারা পরিচয় দেয় যে ওনারাও বিশ্বস্তরে আজ ওনারাও পিছনে নেয়, ওনারাও এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের রক্তদান শিবিরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বর্তমান আমাদের রেজিস্ট্রেশন হয়েছে 35-এর মতো। তো আমরা আশা করব যারা এই রক্তদানের শিবিরে অংশগ্রহণ করতে চান, এটা ওয়ার্ল্ড গিনেস বুকে নাম দর্জ করার জন্য, তার জন্য আমরা রেজিস্ট্রেশন মাস্ট সবাইকে আহ্বান জানাই এটা রেজিস্ট্রেশন করার জন্য। আর আমাদের এই রক্তদান শিবিরে আমাদের ভারতবর্ষর যে মাননীয় যিনি পরিবার কল্যাণ দপ্তরের যিনি কেন্দ্রীয় মন্ত্রী আমাদের জি.কে. নাদ্দি, উনি আমাদের এই শুভ ওপেনিং করে। তো আমরা সবাইকে ওনার হস্তকমল দ্বারা আমাদের যে ওপেনিং হয়েছে, আমরা আহ্বান করব আমার ধর্মনগর সকল স্তরের জনগণ যাতে আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ। সাড়ে 10টায় কালকে সকালে লাগাই দিয়েছি।
কেন আমি বিকেল मी बांधावी इंग्लिश बेस করেন আমি ভাইস চেয়ারপারসন সমিতি মেম্বার্স এবং পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে আপনাদের সম্মুখে এসেছি। দেওরাসরা, নুকুটি এবং হীরাসরা এইটা তিনটে গ্রাম পঞ্চায়েত এলাকায়, ভিলেজ কমিটি এলাকায় গত 2023-24 সাল থেকে যারা পাট্টা প্রাপক, যারা পাট্টা পেয়েছেন তাদেরকে স্বাবলম্বন করার জন্য টিআরপিসি, টিআর, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতিটা দপ্তর থেকে রবার প্ল্যান্টেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এবং যেহেতু এখানে ডেভেলপমেন্ট কমিটি নাই, তাই পঞ্চায়েত সমিতিতে অ্যাপ্রুভ দিয়া সেই বেনিফিশিয়ারিগুলারে আর্থিক সহায়তা করিয়া তারা স্বাবলম্বন করা হয়। গৌরনগরের টোটাল পাট্টা পাবক হয়েছেন 786, কিন্তু দেখা যাইতেছে প্রত্যেকটা বেনিফিশিয়ারি একটা বেনিফিট পাইব রেগার, কিন্তু 799 জনরে অলরেডি দেওয়া হয়েছে। এবং বর্তমানে দেখা গেছে আরও 234 জন টিআরপিসি থেকে, টিআর এবং সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে আরও দেখা গেছে যে প্রায় 150 পরিবারের নাম পঞ্চায়েত সমিতির কাছে পাঠানো হয়েছে অ্যাপ্রুভেল দেওয়ার লাগে। আমরা এই লিস্ট পাওয়ার পরে মাননীয় জেলা শাসককে লিখিতভাবে জানিয়েছি যে এই বেনিফিশিয়ারি সিলেকশন করছে কে, যেহেতু ভিলেজ কমিটি নাই, ডেভেলপমেন্টও ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, এই বেনিফিশিয়ারি কে সিলেকশন করছে? দেখা গেছে একটা জায়গাতে এই বেনিফিশিয়ারির তালিকায় মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার এই মন্ত্রী রিকমেন্ডেশন করিয়া মহকুমা শাসকের কাছে পাঠাইছে, মহকুমা শাসক থেকে আমাদের কাছে আসছে। আমাদের বক্তব্য যে বেনিফিশিয়ারি সিলেকশন করতে যেহেতু ভিলেজ কমিটিও নাই, ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, গ্রামের যারা পাট্টা হোল্ডার তারারে ডাকিয়া বেনিফিশিয়ারি সিলেকশন করা হোক। এবং যেহেতু 786 জন পাট্টা হোল্ডার এই তিনটা ভিলেজে আছে, তার মধ্যে তো 799 জন অলরেডি পাইলেছে। এই যে বাকিগুলাতে এখন দেখা যাইতেছে প্রায় 300-350 ফ্যামিলি আনা হয়েছে, এই ফ্যামিলিগুলো কারে দেওয়া হইব? খুঁজিয়া দেখা যাইতেছে যারা আগে পাইছে এক পরিবারের মধ্যে 2 জন, যারা আগে পাইছে তাদের দেওয়া হয়েছে। এবং এখানে যারা জব কার্ডধারী অনেকেই জানে না, তারা নামে কিন্তু ডিমান্ড হয়, পরবর্তী সময় তাদের টাকা উঠানোর পরে তারা কিছু টাকা দেওয়া হয়, কিছু টাকা নিয়ে যায়। এই ধরনের অভিযোগ আমার কাছে আসায় আমরা এটা গ্রাম সভা ডাকিয়ে বেনিফিশিয়ারি সিলেকশন করার জন্য আমরা দাবি রাখছি। এবং এই ব্যাপারে মাননীয় চিফ সেক্রেটারির কাছে আমরা কপি অভিযোগ জানাইছি। আমরা এটার কপি অনারেবল চিফ মিনিস্টার ওনার কাছেও দিয়েছি। আমরা আশা রাখি এটা সুষ্ঠু তদন্ত হবে, এবং যদি এটা সঠিক তদন্ত না হয় আমাদের মনে হয় এখানে একটা বিরাট ঘোটালা আছে। এই তদন্তের মাধ্যমে সেই ঘোটালাটা উন্মোচন করার জন্য আমরা গৌরনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে
আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি। जाओ जी मन जीत कराओ जी क्यों तरसावे हो मन सकल दिखाओ जी हरी शरारत सब जानू मैं तो धरी हर सले उन्हें भंगा दी मैं कह लगे मन उड़न जागी धोतनी चंदा में थारी चांदनी मन दामन में सीरे झुम 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 हमारे जीवन में जागी धोकनी चंदा में थारी चांदनी मन दामन में बांधी सीरे झुम 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 नृत्य, संगीत, अभिनय, चित्रकला। तो आइए हम सब मिलकर कला, संस्कृत और सृजनात्मकता के उत्सव को यादगार बनाएं और विद्यार्थियों की ये जो प्रतिभा है इसको एक नई उड़ान दें। धन्यवाद। जय हिंद, जय भारत। संस्कृति से सरोवर हमारा भारत वसुधैव कुटुंबकम की भावना से ओतप्रोत है। यह गौतम का भारत है, ये राम का भारत है। आप रामपुर सहसवासन घराने के पंडित दीपक चटर्जी और ग्वालियर घराने के पंडित मुकुल श्रीपुत्र से आपने प्रशिक्षण प्राप्त किया है। देश और विदेश सभी जगह संगीत समारोह में आपने अपनी कला का लोहा मनवाया है। शोध और होने के उपरांत ही विभिन्न एक्टिविटी में पार्टिसिपेट कर रहे बच्चों के कार्यक्रम होने हैं, इसलिए सवेरी नृत्य अकादमी की स्थापना की। त्रिपुरा केंद्रीय विश्वविद्यालय की ओडिसी कार्यशाला में आपको प्रोत्साहन दिया। आज हमारे विद्यालय में केंद्रीय विद्यालय संगठन सिलचर संभाग के अंतर्गत संकुल स्तरीय कला उत्सव का आयोजन किया जा रहा है। इसमें त्रिपुरा राज्य के जो विभिन्न विद्यालय हैं, हमारे यहाँ 10 विद्यालय हैं, इन 10 विद्यालयों से 102 बच्चे और लगभग 20 एस्कॉर्ट शिक्षक प्रतिभाग कर रहे हैं और हम कला उत्सव का आयोजन प्रतिवर्ष करते हैं। इसमें हमारे देश की जो समृद्ध संस्कृति है, कला है और बहुत सारे जो बच्चों के टैलेंट्स हैं उनको शोकेस करते हैं। इसके द्वारा हम
लोगों में देश प्रेम की भावना को जागृत करते हैं। तो ये प्रोग्राम है, ये बहुत ही महत्वपूर्ण प्रोग्राम है और हम भारत का जो गौरव है उसको विभिन्न बच्चों की गतिविधियों के माध्यम से पूरे देश के सामने इसमें लाते हैं। हम अपनी सांस्कृतिक परंपराओं को शोकेस करते हैं। धन्यवाद। कितने स्टूडेंट पार्टिसिपेट किया और क्या क्या यहाँ पर सिखाया जाता है? 102 बच्चे इसमें पार्टिसिपेट कर रहे हैं और विभिन्न 12 गतिविधियां यहाँ पर होंगी 12 अलग अलग क्षेत्रों में, जैसे कि सोलो डांस है, ग्रुप डांस है, ऐसे ही पेंटिंग और स्टोरी टेलिंग, थिएटर, इस प्रकार की विभिन्न गतिविधियां होंगी जिनको यहाँ पर बच्चे शोकेस करेंगे। और हमारे जजेस हैं, हमारे आज की जो मुख्य अतिथि हैं सर्बानी मैडम, जो कि संगीत नाटक एकेडमी की डायरेक्टर हैं, वो भी आई हुई हैं और ये सब बच्चे अपने शोकेस को दिखाएंगे। कितने स्कूल पार्टिसिपेट किया है? इसमें 10 स्कूल, त्रिपुरा के 10 स्कूल, 10 केंद्रीय विद्यालयों से बच्चे आ रहे हैं। पर छाई है रंगों की बहार, धरा पर छाई है रंगों की बहार, खुशियों से महका है। इसी कारण आपको पूर्वोत्तर भारत में ओडिसी की राजदूत के नाम से भी जाना जाता है। मैं ये मैसेज देना चाहती हूँ कि ये जो कला उत्सव है, ये हमारा भारतीय जो संस्कृति है, ये एक इसको प्रमोट करने का एक ज़रिया है और बच्चों में ये जो इंडियन ट्रेडिशन, जो आर्ट एंड कल्चर है, जो आर्ट फॉर्म्स है, इसको प्रमोट करने का, सीखने का एक बहुत अच्छा इन लोगों को एक एनकरेजमेंट मिलने वाला है। तो मैं यही बोलना चाहती हूँ और मैं स्कूल को बहुत ज़्यादा विश और मेरा बहुत बहुत शुभकामनाएं देना चाहती हूँ कि ऐसे जो इवेंट ऑर्गेनाइज करें ताकि बच्चे और भी आर्ट एंड कल्चर, इंडियन आर्ट एंड कल्चर में अपना एनकरेजमेंट मिले और उनको प्रोत्साहन मिले, प्रमोट करें फ्यूचर में। थैंक यू। करतल ध्वनियों से आप जोरदार करतल ध्वनियों से स्वागत करेंगे और मैं निर्णायक मंडल से भी अनुरोध करूंगा, आदरणीय मनोज सर से निवेदन करूंगा कि मुख्य अतिथि और गणमान्य अतिथियों का सर हरित पादप को हम आगे बढ़ाने के लिए अतिथि देवो भव, यही है सब ग्रंथों का सार। यही हम इस संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम में पूरा केंद्रीय विद्यालय परिवार आप सबका स्वागत, हम सबका स्वागत। परमादरणीय शिक्षक वृंद, साथ में विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए हमारे सब भारत की विविधता, राष्ट्र के कर्णधार, देश के भविष्य, अपनी प्रतिभाओं को एक नई उड़ान देने के लिए तैयार के साथ संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम अपने मूर्त रूप में आने जा रहा है। करतल ध्वनि के साथ सभी बच्चे अभिनंदन करते रहे। दीपक की रोशनी अंधकार को दूर करती है, उसी और साथ में हमारे स्थल प्राचार्य आदरणीय मनोज कुमार सर और विधा के विशेषज्ञ हैं। ये तालियां बजती रहनी चाहिए इन नामों पर। ये नाम का एक शक्तिशाली माध्यम है और इस माध्यम के परिचायक हैं मंच में उपस्थित हमारे अतिथि और निर्णायक आर्ट एंड क्राफ्ट हैं। जीवन कृष्णा सील सर आर्ट एंड क्राफ्ट के ये विशेषज्ञ हैं। ये भी पेंटिंग विधा के विशेषज्ञ हैं। देव ज्योति लश्कर सर नृत्य विधा के विशेषज्ञ हैं।
एम साहा के द्वारा सचिन देव बर्मन स्मृति राज्य सम्मान प्राप्त हुआ है। विद्यालय परिवार आपका हार्दिक स्वागत और अभिनंदन करता है। इसी कड़ी में पूरे जग में महान है। कश्मीर से कन्याकुमारी, गुजरात से त्रिपुरा, हर जगह केवल और केवल हमारी पहचान है, क्योंकि मेरा निदेशक संगीत नाटक अकादमी अगरतला आज की मुख्य पुरस्कार से आपको नवाजा। वर्ष 2021 में संगीत नाटक अकादमी द्वारा आप सम्मानित हुए। असम सरकार के पूर्वोत्तर महोत्सव में आपको परम आदरणीय माननीय मुख्य अतिथि महोदया सर्वानी नंदी, परियोजना निदेशक एवं आज के इस कार्यक्रम की मुख्य अतिथि निर्णायकगढ़ अगरतला संकुल के विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए स्टार टीचर्स एवं मेरे प्रिय बच्चों, आज का यह दिन हम सभी के लिए अत्यंत हर्ष और गर्व का दिन, क्योंकि हम सब यहाँ संकुल स्तरीय कला उत्सव के उद्घाटन समारोह में एकत्रित हुए हैं। और ये उत्सव केवल प्रतिभाओं का मंच ही नहीं, बल्कि हमारी संस्कृति, कला और सृजनात्मकता का एक जीवंत उत्सव है। साथियों, हर जगह इत्र ही नहीं महका करते, कभी कभी कुछ ऐसी शख्सियतें भी होती हैं जो कि अपनी खुशबू बिखेर जाती हैं। और आज हमारे बीच ऐसी ही एक शख्सियत मौजूद है, मैडम सर्वानी नंदी। वो किसी परिचय की मोहताज नहीं है। मैडम का एक बहुत बड़ा नाम है कला के क्षेत्र में। तो मैडम आज हमारे विद्यालय में मुख्य अतिथि के रूप में उपस्थित हैं। मैडम का एक बार पुनः हम सभी करतल ध्वनि से स्वागत करें। मैडम जिन्होंने अपने बहुत व्यस्ततम समय में से समय निकालकर हमें समय दिया है और इस कार्यक्रम की आपने शोभा बढ़ाई है, हम आपका बहुत बहुत आभार व्यक्त करते हैं। साथ ही यहाँ पर उपस्थित सभी विशिष्ट अतिथिगण, निर्णायकगण, आप सभी जानते हैं कि जजमेंट या जजेस होते हैं, उनकी भूमिका बहुत इंपॉर्टेंट होती है और जज को गॉड का दर्जा दिया गया है, जजेस को भगवान का दर्जा दिया गया है। तो उन सभी का मैं बहुत बहुत स्वागत करता हूं, अभिनंदन करता हूं आज के इस कार्यक्रम में। और साथ ही जो सबसे इम्पोर्टेंट है, हमारे जो बच्चे जो कि विभिन्न विद्यालयों से आए हुए हैं और ये एक संपूर्ण भारत की पिक्चर यहाँ पर प्रस्तुत करेंगे। हमारी जो समृद्ध विरासत है, हमारी परंपराएं हैं, हमारे जो कला है, उन सभी को इन्होंने सजाया हुआ है और उस सबको यहाँ आज इस मंच से ये प्रस्तुत करेंगे। तो ये एक बहुत बड़ा मंच है ये, जिससे कि ये धीरे धीरे आगे बढ़ेंगे, पहले संकुल स्तरीय, उसके बाद हमारा रीजनल लेवल। मैं बताना चाहूँगा कि देश भर में केंद्रीय विद्यालय संगठन के 25 संभाग हैं, 25 रीजन्स आर देयर इन इंडिया एंड 5 जीट्स आर आल्सो। और आज की डेट में 1287 केंद्रीय विद्यालय आर वर्किंग इन इंडिया एंड अब्रॉड। 3 KVs are in abroad, 1 in Moscow, Russia, and 1 in Tehran, and 1 is running in Kathmandu, नेपाल। और इन विद्यालयों में लगभग 13,62,000 से ज़्यादा बच्चे शिक्षा ग्रहण कर रहे हैं और लगभग 56,810 स्टाफ वर्तमान में कार्यरत हैं। तो ऐसे केंद्रीय विद्यालय का अंग होने पर हमें गर्व है। मैं आभार व्यक्त करता हूं हमारे केंद्रीय विद्यालय संगठन का और साथ ही केंद्रीय विद्यालय संगठन रीजनल ऑफिस सिलचर और वहाँ के जो मुखिया हैं, हमारे आदरणीय उपायुक्त महोदय श्री PIT राजा सर, जिन्होंने हम पर भरोसा व्यक्त किया और हमें ये आयोजन को करने का एक अवसर प्रदान किया है। तो मैं उनके प्रति भी आभारी हूँ। जलाओ दिए पर रहे ध्यान इतना, अंधेरा धरा पर कहीं रह न जाए। जवाहर बनर्जी सर वादन विधा के विशेषज्ञ हैं। जयदीप भट्टाचार्य सर
allowed. If it is illegal, then it is not allowed. He is free to move. But this should be done before. Read the question. By lifting the bishop. So what he did first, which is the first touch piece? It is legal. Move or capture the first touch piece, that can be moved or captured. If it is unclear whether the player's own piece was touched or his opponent's piece was touched, or the player's own piece, it is capturable. What? Which is the first touch piece in this case? Opponent move. This we know. Now, for example, white played bishop e2 into g5. Now, e2 bishop cannot capture g5. Listen. White gave a check now. Or queen is already on c8. Sir, black didn't press the clock, but white pre-moved in the white. In one of the tournament I was playing in the university selection. I was just playing, and then we have free hand to go for the penalties. So if opponent touch two pieces, Not forced to capture the knight because the first touch piece is bishop, own bishop. Player's own. Now I am just changing the condition. Now he touched the knight first and captured it. I believe it's illegal. This move is illegal or legal? But he didn't press the clock. My question is, after long castle, the long castle move is legal or illegal? Complaining or doing anything that arbiter can do this, right? That you have to touch. ये जो है ये सीनियर नेशनल आर्बिटर का सेमिनार है जिसमें से जो पार्टिसिपेंट्स क्वालिफाई करेंगे वो नेशनल आर्बिटर बनेंगे. सीनियर नेशनल आर्बिटर उन्हें टाइटल मिलेगा और वो किसी भी तरह की रेटिंग टूर्नामेंट जो फिडे ऑफिशियल मीन्स अप्रूव्ड टूर्नामेंट्स होती है उसके लिए एलिजिबल होंगे ये. और इसका एग्ज़ाम भी अच्छा होगा. एग्ज़ाम पैटर्न एक अलग पैटर्न होता है तो शायद मैं वो डिस्कस नहीं कर सकता यहाँ पे या बता नहीं सकता, बट एग्ज़ाम काफ़ी अच्छा होगा इनका और इन्हें जो भी सिखाया जाएगा उसी के बेस पे एग्ज़ाम इनका कंडक्ट किया जाएगा. रिटर्न होगा क्या एग्जाम? डिपेंड करता है क्वेश्चन पेपर कैसे निकला है. हो सकता है एमसीक्यू भी हो सकता है डिस्क्रिप्टिव भी हो या फिर उन्हें एक्सप्लेनेशन भी हो. अभी यहाँ पर क्या सिखा रहे हैं आप? अभी फिलहाल जो फर्स्ट टॉपिक आज हमने स्टार्ट किया वो लॉज ऑफ चेस. उसके बाद रेटिंग रेगुलेशंस कवर किए जाएंगे, टाई ब्रेक रेगुलेशंस होगा, फिर टाइटल रेगुलेशंस होंगे, आर्बिटर रेगुलेशंस होंगे एंड एंटी चीटिंग रेगुलेशंस भी होंगे इसमें. तो सारे टॉपिक्स ऑलमोस्ट कवर किए जाएंगे 1.5 डेज में एंड देन कल आफ्टरनून में इनका एग्जाम होगा आफ्टर लंच. ओके सुबह. मैं स्वप्निल बंसोड़, फिडे लेक्चरर और इस सेमिनार का चीफ लेक्चरर. थैंक यू. Which is the first touch piece? Okay, after giving the penalty, which is the first touch piece? Black knight, na. So arbiter can intervene that you have to touch. Yes, if you are observing, then you must intervene now. তো আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরায় এখন দাবার যথেষ্টই প্রসার চলছে. তো এই বিষয়টা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের যে দাবার যিনি পরীক্ষক থাকেন আরবিটার তার সংখ্যা খুবই কম ছিল. তাই আমরা এখানে একটা জাতীয় আরবিটার সেমিনারের আয়োজন করেছি. উত্তর পূর্বাঞ্চল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং অবশ্যই আমাদের রাজ্য ত্রিপুরা থেকে মোট 44 জন এখানে অংশগ্রহণ করেছেন সেমিনারে. দুদিনের এই সেমিনার থেকে ওনারা দাবা খেলা পরিচালনা করার বিভিন্ন নিয়মাবলী শিখবেন এবং পরীক্ষার মাধ্যমে জাতীয় আরবিটার নির্বাচিত হবেন. তো আমরা অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় এই আয়োজনটা করেছি এবং এখানে ট্রেনার হিসাবে এসছেন আন্তর্জাতিক আরবিটার ফিডে এক্সামিনার স্বপ্নিল বানসোদ. উনি সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং দুদিনের সেমিনার শেষে পরীক্ষার পর এখান থেকে সফল যারা হবেন তারা জাতীয় আরবিটার হিসাবে সার্টিফিকেট লাভ করবেন এবং আগামী দিনে একজন আরবিটার হিসাবে খেলা পরিচালনা করতে পারবেন. রাজ্যে বর্তমানে কতজন আরবিটার রয়েছে? রাজ্যে বর্তমানে 2 জন আন্তর্জাতিক আরবিটার সহ আমাদের স্ট্রেংথ আছে 8 জন. এখন 8 জন আরবিটার আছেন, এর মধ্যে 2 জন মহিলা. তো আমরা চাইছি এই সংখ্যাটা আরও বাড়ুক. তাই জন্যে আমাদের রাজ্য থেকে প্রায় 20 জনের মতো এখানে অংশ নিয়েছেন এবং গোটা দেশ থেকে মিলিয়ে সংখ্যাটা হচ্ছে 44. কার উদ্যোগে হচ্ছে? পুরো দেশ থেকে. কার উদ্যোগে হচ্ছে এটা? মূল আয়োজক হচ্ছে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন এবং আমাদের গাইড করছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন. আপনার পরিচয়টা? অনুপম ভট্টাচার্য, কনভেনার আরবিটার কমিশন ত্রিপুরা. থ্যাংক ইউ. Because in example you will get more clarity. See the example here. According to the article, if a player is not said I adjust, he has the need to capture the piece. So there is one more scenario, sir. For example, opponent piece. I touched my opponent piece. As a player, I touched my opponent piece. Now, if there is legal way, you have to capture. Now, Capture the knight or he has to. which is the first touch piece? Bishop e2. Bas. And do we have the legal move with the bishop? So
it's not possible, right? So unlimited donor things, whatever it is, the game started again, and Opponent will definitely say no, he touched the queen first, he must capture the queen or he must move the queen because he wants to take the undue advantage. But if it is unclear that which piece he touched, কাপড় নিলে তো সুবিধা লাগবে, তারপরে আমি কালকে বলছি যদি ইচ্ছা করে শুভেচ্ছা হয়। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেখলাম একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। হঠাৎ কেন আপনাদের এই রক্তদান শিবির বা কী উদ্দেশ্য নিয়ে এই রক্তদান শিবিরটা? ওম শান্তি। আমাদের ভারত তথা নেপাল মিলে আমাদের ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রশাসিকা দাদি প্রকাশমণি যিনি 18 যিনি পুণ্যতিথিটি বিশ্ব বন্ধুত্ব দিবস প্রতি বছরে পালন করা হয়। এইবার আমাদের এটাকে রক্তদান অভিযান হিসাবে সারা ভারত তথা নেপাল মিলিয়ে আমাদের রক্তদান শিবির পালন করা হচ্ছে। আর এই অভিযানের মধ্যে বিশ্ব বন্ধুত্ব ভাবনা, ভাইচারা, আমরা এক, রক্তদান মহান দান, শুধু এতেই নেই, আমরা সবাই একে আরেকজনকে জীবন দান করার যে প্রতিশ্রুতিও নেওয়ার জন্য সারা ভারত তথা নেপাল মিলে সকল স্তরের জনগণকে এই অভিযানে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। সাথে রয়েছে আমাদের এই অভিযানের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে এই সৃষ্টির মহান যিনি কি এক নায়ক, কেননা আমরা প্রত্যেকে ব্লাড কোনো জায়গাতে তৈরি হয় না, ব্লাড আমাদের ভগবান দেয়া শাশ্বত জিনিস, সেটা আমরা সবাই জীবন বাঁচানোর জন্য যে ভগবান রক্ত দিয়েছে, এই রক্তের এক কণা সারা বিশ্বকে দান করার জন্য আমরা আহ্বান করেছি। রক্তদান পূর্ণ যে দান, অন্য দোয়া কামাই করা, আর এটা গুপ্ত দান। অনেক দানই আমরা জানি, কিন্তু রক্তদান মহান দান, শ্রেষ্ঠ দান। একজনের কারো মা হয়তো বাঁচবে, কারো হয়তো সন্তান, কারো হয়তো পিতা। কেন আজকের এই রক্তদান এত আবশ্যক হয়ে যাচ্ছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগের জেনা সংক্রমণের মধ্যে রক্তর আবশ্যক হয়ে উঠেছে। তাই এটা অভিযান হিসেবে ব্রহ্মকুমারীর তরফ থেকে সারা ভারত আর নেপাল মিলিয়ে এই অভিযান চালানো হচ্ছে। এর সাথে আমাদের গভর্নমেন্টের যে আয়ুষ মন্ত্রণালয় রয়েছে, আর বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, লায়ন্স ক্লাব, লটারি ক্লাব, রেড ক্রস সোসাইটি, অন্য অন্য সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছি যে আসুন আমরা সবাই মিলে রক্তদান মহান দান এটাকে সফল করার জন্য সব স্তরের লোকেকে আহ্বান জানিয়েছি। ধর্মনগরে আমরা বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন এনজিও, বিভিন্ন লোককে আমরা আহ্বান জানিয়েছি আসুন সবাই মিলে এই রক্তদানের যে সামিল হন। আমাদের ত্রিপুরা রাজ্য আমরা অংশগ্রহণ করে যাচ্ছি। এটা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য 100 ঘন্টার মধ্যে 1 লাখ ইউনিট আমরা জমা করার জন্য যাচ্ছি। অর্থাৎ 1 লাখ জনগণকে বিশ্ব স্তরে সবাইকে বিশ্ব বন্ধুত্বর ভাবনা আমরা গড়ে তোলার সংকল্পে জাতি বর্ণ ভেদাভেদ দূর করে আমরা এই বার্তা মেসেজ দিচ্ছি। আমরা মূল্যকে আরও গভীরভাবে সমাজ তথা বিশ্বর কাছে তুলে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আসুন আমরা সবাই মিলে এই বিশ্বকে শ্রেষ্ঠ বানানোর জন্য রক্তদান করি। সাথে রয়েছে আমাদের যারা মিডিয়া ভাই কর্মী রয়েছে, আমাদের যারা বিভিন্ন ধরনের রিপোর্ট সংগ্রহ করে, তারা জায়গায় জায়গায় বিভিন্ন মেসেজ পৌঁছে দেয়। আজ ওনাদেরকেও আমরা আহ্বান জানাই, ওনাদেরও সমস্ত
যাতে কিছুটা অংশ রক্ত ওনারাও যাতে সমাজে দিয়ে ওনারা পরিচয় দেয় যে ওনারাও বিশ্বস্তরে আজ ওনারাও পিছনে নেয়, ওনারাও এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের রক্তদান শিবিরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বর্তমান আমাদের রেজিস্ট্রেশন হয়েছে 35-এর মতন। তো আমরা আশা করব যারা এই রক্তদানের শিবিরে অংশগ্রহণ করতে চান, এটা ওয়ার্ল্ড গিনিস বুকে নাম দর্জ করার জন্য, তার জন্য আমরা রেজিস্ট্রেশন মাস্ট সবাইকে আহ্বান জানাই এটা রেজিস্ট্রেশন করার জন্য। আর আমাদের এই রক্তদান শিবিরে আমাদের ভারতবর্ষর যে মাননীয় যিনি পরিবার কল্যাণ দপ্তরের যিনি কেন্দ্রীয় মন্ত্রী আমাদের জি.কে. নাদ্দি, উনি আমাদের এই শুভ ওপেনিং করে। তো আমরা সবাইকে ওনার হস্তকমল দ্বারা আমাদের যে ওপেনিং হয়েছে, আমরা আহ্বান করব আমার ধর্মনগর সকল স্তরের জনগণ যাতে আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ। साढ़े 10 से हाथ सवाल लगाएंगे आगे लगाएंगे 10 साल की তুমি বাংলা বলি রং ইংলিশ বলিস করে না ভাই ভাইস চেয়ারপারসন সমিতি মেম্বার্স এবং পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে আপনাদের সম্মুখে এসেছি। দেওরাসরা, নুকুটি এবং হীরাসরা এই 3টে গ্রাম পঞ্চায়েত এলাকায়, ভিলেজ কমিটি এলাকায় গত 2023-24 সন থেকে যারা পাট্টা প্রাপক, যারা পাট্টা পেয়েছেন তাদেরকে স্বাবলম্বন করার জন্য টিআরপিসি, টিআর, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতিটা দপ্তর থেকে রবার প্ল্যান্টেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এবং যেহেতু এখানে ডেভেলপমেন্ট কমিটি নাই, তাই পঞ্চায়েত সমিতিতে অ্যাপ্রুভ দিয়া সেই বেনিফিশিয়ারিগুলারে আর্থিক সহায়তা করিয়া তারা স্বাবলম্বন করা হয়। গৌরনগরের টোটাল পাট্টা পাবক হয়েছেন 786, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা বেনিফিশিয়ারি একটা বেনিফিট পাইব রেগার।
কিন্তু 799 জনকে অলরেডি দেওয়া হয়েছে এবং বর্তমানে দেখা গেছে আরও 234 জন টিআরপিসি থেকে টিআর এবং সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে আরও দেখা গেছে যে প্রায় 150 পরিবারের নাম পঞ্চায়েত সমিতির কাছে পাঠানো হয়েছে অ্যাপ্রুভেল দেওয়ার লাগে। আমরা এই লিস্ট পাওয়ার পরে মাননীয় জেলা শাসককে লিখিতভাবে জানিয়েছি যে এই বেনিফিশিয়ারি সিলেকশন করছে কে, যেহেতু ভিলেজ কমিটি নাই, ডেভেলপমেন্টও ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, এই বেনিফিশিয়ারি কে সিলেকশন করছে? দেখা গেছে একটা জায়গাতে এই বেনিফিশিয়ারির তালিকায় মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার এই মন্ত্রী রিকমেন্ডেশন করিয়া মহকুমা শাসকের কাছে পাঠাইছে, মহকুমা শাসক থেকে আমাদের কাছে আইছে। আমাদের বক্তব্য যে বেনিফিশিয়ারি সিলেকশন করতে যেহেতু ভিলেজ কমিটিও নাই, ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, গ্রামের যারা পাট্টা হোল্ডার তারারে ডাকিয়া বেনিফিশিয়ারি সিলেকশন করা হোক এবং যেহেতু 786 জন পাট্টা হোল্ডার এই 3টা ভিলেজে আছে, তার মধ্যে তো 799 জন অলরেডি পাইলেছে। এই যে বাকিগুলাতে এখন দেখা যাইতেছে প্রায় 300-350 ফ্যামিলি আনা হয়েছে, এই ফ্যামিলিগুলো কারে দেওয়া হইব? খুঁজিয়া দেখা যাইতেছে যারা আগে পাইছে এক পরিবারের মধ্যে 2 জন, যারা আগে পাইছে তাদের দেওয়া হয়েছে এবং এখানে যারা জব কার্ডধারী অনেকেই জানে না, তারা নামে কিন্তু ডিমান্ড হয়। পরবর্তী সময় তাদের টাকা উঠানোর পরে তারা কিছু টাকা দেওয়া হয়, কিছু টাকা নিয়ে যায়। এই ধরনের অভিযোগ আমার কাছে আসায় আমরা এটা গ্রাম সভা ডাকিয়ে বেনিফিশিয়ারি সিলেকশন করার জন্য আমরা দাবি রাখছি এবং এই ব্যাপারে মাননীয় চিফ সেক্রেটারির কাছে আমরা অভিযোগ জানাইছি। আমরা এটার কপি অনারেবল চিফ মিনিস্টার ওনার কাছেও দিয়েছি। আমরা আশা রাখি এটা সুষ্ঠু তদন্ত হবে এবং যদি এটা সঠিক তদন্ত না হয় আমাদের মনে হয় এখানে একটা বিরাট ঘোটালা আছে। এই তদন্তের মাধ্যমে সেই ঘোটালাটা উন্মোচন করার জন্য আমরা পূর্ণনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি।
जाओ जी मन जीत कराओ जी क्यों तरसावे हो मन सकल दिखाओ जी हरी शरारत सब जानू मैं तो हरी हर सले उन्हें बंगाली में कन लगे मन उड़न जागी धोतनी गंगा में थारी चांदनी मनता मन में पा एक सीरे झुम 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 हमारे उड़न जागी धोतनी गंगा में थारी चांदनी मनता मन में पा एक सीरे झुम 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 नृत्य, संगीत, अभिनय, चित्रकला। तो आइए हम सब मिलकर कला, संस्कृत और सृजनात्मकता के उत्सव को यादगार बनाएं और विद्यार्थियों की ये जो प्रतिभा है इसको एक नई उड़ान दें। धन्यवाद। जय हिंद, जय भारत। संस्कृति से सरोवर हमारा भारत वसुधैव कुटुंबकम की भावना से ओतप्रोत है। यह गौतम का भारत है, ये राम का भारत है। आप रामपुर सहस्वासन घराने के पंडित दीपक चटर्जी और ग्वालियर घराने के पंडित मुकुल श्रीपुत्र से आपने प्रशिक्षण प्राप्त किया है। देश और विदेश सभी जगह संगीत समारोह में आपने अपनी कला का लोहा मनवाया है। शोध और होने के उपरांत ही विभिन्न एक्टिविटी में पार्टिसिपेट कर रहे बच्चों के कार्यक्रम होने हैं, इसलिए सवेरी नृत्य अकादमी की स्थापना की त्रिपुरा केंद्रीय विश्वविद्यालय की ओडिसी कार्यशाला ने आपको प्रोत्साहन दिया। आज हमारे विद्यालय में केंद्रीय विद्यालय संगठन सिलचर संभाग के अंतर्गत संकुल स्तरीय कला उत्सव का आयोजन किया जा रहा है। इसमें त्रिपुरा राज्य के जो विभिन्न विद्यालय हैं, हमारे यहाँ 10 विद्यालय हैं, इन 10 विद्यालयों से 102 बच्चे और लगभग 20 एस्कॉर्ट शिक्षक प्रतिभाग कर रहे हैं और हम कला उत्सव का आयोजन प्रतिवर्ष करते हैं। इसमें हमारे देश की जो समृद्ध संस्कृति है, कला है और बहुत सारे जो बच्चों के टैलेंट्स हैं उनको शोकेस करते हैं। इसके द्वारा हम लोगों में देश प्रेम की भावना को जागृत करते हैं। तो ये प्रोग्राम है, ये बहुत ही महत्वपूर्ण प्रोग्राम है और हम भारत का जो गौरव है उसको विभिन्न बच्चों की गतिविधियों के माध्यम से पूरे देश के सामने इसमें लाते हैं। हम अपनी सांस्कृतिक परंपराओं को शोकेस करते हैं। धन्यवाद। कितने स्टूडेंट पार्टिसिपेट किया और क्या क्या यहाँ पर सिखाया जाता है? 102 बच्चे इसमें पार्टिसिपेट कर रहे हैं और विभिन्न 12 गतिविधियाँ यहाँ पर होंगी 12 अलग अलग क्षेत्रों में, जैसे कि सोलो डांस है, ग्रुप डांस है, ऐसे ही पेंटिंग और स्टोरी टेलिंग, थिएटर, इस प्रकार की विभिन्न गतिविधियां होंगी जिनको यहाँ पर बच्चे शोकेस करेंगे। और हमारे जजेस हैं, हमारे आज की जो मुख्य अतिथि हैं सर्बानी मैडम जो कि संगीत नाटक एकेडमी की डायरेक्टर हैं, वो भी आई हुई हैं और ये सब बच्चे अपने शोकेस को दिखाएंगे। कितने स्कूल पार्टिसिपेट किया है? इसमें 10 स्कूल, त्रिपुरा के 10 स्कूल, 10 केंद्रीय विद्यालयों से बच्चे आ रहे हैं। छाई है रंगों की बहार, धरा पर छाई है रंगों की बहार, खुशियों से महका है। इसी कारण आपको पूर्वोत्तर भारत में ओडिसी की राजदूत के नाम से भी जाना जाता है। मैं ये मैसेज देना चाहती हूँ कि ये जो कला उत्सव है, ये हमारा भारतीय जो संस्कृति है, ये एक इसको प्रमोट करने का एक ज़रिया है और बच्चों में ये जो इंडियन ट्रेडिशन, जो आर्ट एंड कल्चर है, जो आर्ट फॉर्म्स है, इसको प्रमोट करने का, सीखने का एक बहुत अच्छा इन लोगों को एक एनकरेजमेंट मिलने वाला है। तो मैं यही बोलना चाहती हूँ और मैं स्कूल को बहुत ज़्यादा विश और मेरा बहुत बहुत शुभकामनाएं देना चाहती हूँ कि ऐसे जो इवेंट ऑर्गेनाइज़ करें ताकि बच्चे और भी आर्ट एंड कल्चर, इंडियन आर्ट एंड कल्चर में अपना एनकरेजमेंट मिले और उनको प्रोत्साहन मिले, प्रमोट करे फ्यूचर में। थैंक यू।
करतल ध्वनियों से, आप जोरदार करतल ध्वनियों से स्वागत करेंगे। और मैं निर्णायक मंडल से भी अनुरोध करूंगा, आदरणीय मनोज सर से निवेदन करूंगा कि मुख्य अतिथि और गणमान्य अतिथियों का सर हरित पादप को हम आगे बढ़ाने के लिए अतिथि देवो भव, यही है सब ग्रंथों का सार। यही हम इस संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम में पूरा केंद्रीय विद्यालय परिवार आप सबका स्वागत, हम सबका स्वागत। परमादरणीय शिक्षक वृंद, साथ में विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए हमारे सब भारत की विविधता, राष्ट्र के कर्णधार, देश के भविष्य, अपनी प्रतिभाओं को एक नई उड़ान देने के लिए तैयार के साथ संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम अपने मूर्त रूप में आने जा रहा है। करतल ध्वनि के साथ सभी बच्चे अभिनंदन करते रहे। दीपक की रोशनी अंधकार को दूर करती है, उसी और साथ में हमारे स्थल प्राचार्य आदरणीय मनोज कुमार सर और विधा के विशेषज्ञ हैं। ये तालियां बजती रहनी चाहिए इन नामों पर। ये नाम का एक शक्तिशाली माध्यम है और इस माध्यम के परिचायक हैं मंच में उपस्थित हमारे अतिथि और निर्णायक आर्ट एंड क्राफ्ट हैं। जीवन कृष्णा सील सर आर्ट एंड क्राफ्ट के ये विशेषज्ञ हैं। ये भी पेंटिंग विधा के विशेषज्ञ हैं। देव ज्योति लश्कर सर नृत्य विधा के विशेषज्ञ हैं। एम साहा के द्वारा सचिन देव बर्मन स्मृति राज्य सम्मान प्राप्त हुआ है। विद्यालय परिवार आपका हार्दिक स्वागत और अभिनंदन करता है। इसी कड़ी में पूरे जग में महान है। कश्मीर से कन्याकुमारी, गुजरात से त्रिपुरा, हर जगह केवल और केवल हमारी पहचान है, क्योंकि मेरा निदेशक संगीत नाटक अकादमी अगरतला आज की मुख्य पुरस्कार से आपको नवाजा। वर्ष 2021 में संगीत नाटक अकादमी द्वारा आप सम्मानित हुए। असम सरकार के पूर्वोत्तर महोत्सव में आपको परम आदरणीय माननीय मुख्य अतिथि महोदया सर्वानी नंदी, परियोजना निदेशक एवं आज के इस कार्यक्रम की मुख्य अतिथि, निर्णायक गण, अगरतला संकुल के विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए स्टार टीचर्स एवं मेरे प्रिय बच्चों, आज का यह दिन हम सभी के लिए अत्यंत हर्ष और गर्व का दिन, क्योंकि हम सब यहाँ संकुल स्तरीय कला उत्सव के उद्घाटन समारोह में एकत्रित हुए हैं। और ये उत्सव केवल प्रतिभाओं का मंच ही नहीं, बल्कि हमारी संस्कृति, कला और सृजनात्मकता का एक जीवंत उत्सव है। साथियों, हर जगह इत्र ही नहीं महका करते, कभी कभी कुछ ऐसी शख्सियतें भी होती हैं जो कि अपनी खुशबू बिखेर जाती हैं। और आज हमारे बीच ऐसी ही एक शख्सियत मौजूद हैं, मैडम सर्वानी नंदी। वो किसी परिचय की मोहताज नहीं है। मैडम का एक बहुत बड़ा नाम है कला के क्षेत्र में। तो मैडम आज हमारे विद्यालय में मुख्य अतिथि के रूप में उपस्थित हैं। मैडम का एक बार पुनः हम सभी करतल ध्वनि से स्वागत करें। मैडम जिन्होंने अपने बहुत व्यस्ततम समय में से समय निकालकर हमें समय दिया है और इस कार्यक्रम की आपने शोभा बढ़ाई है, हम आपका बहुत बहुत आभार व्यक्त करते हैं।
साथ ही यहाँ पर उपस्थित सभी विशिष्ट अतिथिगण, निर्णायकगण, आप सभी जानते हैं कि जजमेंट या जजेस होते हैं, उनकी भूमिका बहुत इंपॉर्टेंट होती है और जज को गॉड का दर्जा दिया गया है, जजेस को भगवान का दर्जा दिया गया है। तो उन सभी का मैं बहुत बहुत स्वागत करता हूं, अभिनंदन करता हूं आज के इस कार्यक्रम में। और साथ ही जो सबसे इम्पोर्टेंट है, हमारे जो बच्चे जो कि विभिन्न विद्यालयों से आए हुए हैं और ये एक संपूर्ण भारत की पिक्चर यहाँ पर प्रस्तुत करेंगे। हमारी जो समृद्ध विरासत है, हमारी परंपराएं हैं, हमारे जो कला है, उन सभी को उन्होंने सजाया हुआ है और उस सबको यहाँ आज इस मंच से ये प्रस्तुत करेंगे। तो ये एक बहुत बड़ा मंच है ये, जिससे कि ये धीरे धीरे आगे बढ़ेंगे, पहले संकुल स्तरीय, उसके बाद हमारा रीजनल लेवल। मैं बताना चाहूँगा कि देश भर में केंद्रीय विद्यालय संगठन के 25 संभाग हैं, 25 रीजन्स आर देयर इन इंडिया एंड 5 JITs आर आल्सो। और आज की डेट में 1287 केंद्रीय विद्यालय आर वर्किंग इन इंडिया एंड अब्रॉड। 3 KVs are in abroad, 1 in Moscow, Russia, and 1 in Tehran, and 1 is running in Kathmandu, Nepal। और इन विद्यालयों में लगभग 13,62,000 से ज़्यादा बच्चे शिक्षा ग्रहण कर रहे हैं और लगभग 56,810 स्टाफ वर्तमान में कार्यरत हैं। तो ऐसे केंद्रीय विद्यालय का अंग होने पर हमें गर्व है। मैं आभार व्यक्त करता हूं हमारे केंद्रीय विद्यालय संगठन का और साथ ही केंद्रीय विद्यालय संगठन रीजनल ऑफिस सिलचर और वहाँ के जो मुखिया हैं, हमारे आदरणीय उपायुक्त महोदय श्री PIT राजा सर, जिन्होंने हम पर भरोसा व्यक्त किया और हमें ये आयोजन को करने का एक अवसर प्रदान किया है। तो मैं उनके प्रति भी आभारी हूँ। जलाओ दिए पर रहे ध्यान इतना, अंधेरा धरा पर कहीं रह न जाए। जवाहर बनर्जी सर वर्णन विधा के विशेषज्ञ हैं। जयदीप भट्टाचार्य सर अगर लीगल है then it's allowed, if it is illegal then it is not allowed. He is free to make, but this should be done before. Read the question. By lifting the bishop. So what he did first, which is the first touch piece? It is legal. Move or capture the first touch piece that can be moved or captured. If it is unclear whether the player's own piece was touched or his opponent piece was touched, first the player's own piece, it is capturable. What? Which is the first touch piece in this case? Opponent move. This we know. Now, for example, white played bishop e2 into g5. Now, e2 bishop cannot capture g5. Listen. White gave a check now. Now, or queen is already on CD. Sir, black didn't press the clock, but white free moved in the white. In one of the tournament, I was playing in the university selection. I was just playing, and then we have free hand to go for the penalties. So if opponent touch 2 pieces, not forced to capture the knight because the first touch piece is bishop, own bishop. Player's own. Now I am just changing the position. Now he touched the knight first and captured the. I believe it's illegal. This move is illegal or legal? But he didn't press the clock. My question is, after long castle, the long castle move is legal or illegal? Complaining or doing anything that arbiter can do this, right? That you have to touch. ये जो है ये सीनियर नेशनल आर्बिटर का सेमिनार है, जिसमें से जो पार्टिसिपेंट्स क्वालिफाई करेंगे वो नेशनल आर्बिटर बनेंगे। सीनियर नेशनल आर्बिटर उन्हें टाइटल मिलेगा और वो किसी भी तरह की रेटिंग टूर्नामेंट जो FIDE ऑफिशियल मीन्स अप्रूव्ड टूर्नामेंट्स होती है उसके लिए एलिजिबल होंगे। और इसका एग्ज़ाम भी अच्छा होगा। एग्ज़ाम पैटर्न एक अलग पैटर्न होता है, तो शायद मैं वो डिस्कस नहीं कर सकता यहाँ पे या बता नहीं सकता, बट एग्ज़ाम काफ़ी अच्छा होगा इनका और इन्हें जो भी सिखाया जाएगा उसी के बेस पे एग्ज़ाम इनका कंडक्ट किया जाएगा। रिटर्न होगा क्या? डिपेंड करता है क्वेश्चन पेपर कैसे निकला है। हो सकता है MCQ भी हो सकता है डिस्क्रिप्टिव भी हो।
या फिर उन्हें एक्सप्लेनेशन भी हो। अभी यहाँ पर क्या सिखा रहे हैं आप? अभी फिलहाल जो फर्स्ट टॉपिक आज हमने स्टार्ट किया वो लॉज ऑफ चेस, उसके बाद रेटिंग रेगुलेशंस कवर किए जाएंगे, टाई ब्रेक रेगुलेशंस होगा, फिर टाइटल रेगुलेशंस होंगे, आर्बिटर रेगुलेशंस होंगे एंड एंटी चीटिंग रेगुलेशंस भी होंगे इसमें। तो सारे टॉपिक्स ऑलमोस्ट कवर किए जाएंगे 1.5 डेज में एंड देन कल आफ्टरनून में इनका एग्जाम होगा आफ्टर लंच। ओके सुबह। मैं स्वप्निल बंसोड़, फिडे लेक्चरर और इस सेमिनार का चीफ लेक्चरर। थैंक यू। Which is the first touch piece? Okay, after giving the penalty, which is the first touch piece? So you can intervene that you have to. Yes, if you are observing, then you must intervene now. আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরায় এখন দাবার যথেষ্টই প্রসার চলছে। তো এই বিষয়টা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের যে দাবার যিনি পরীক্ষক থাকেন আরবিটার, তার সংখ্যা খুবই কম ছিল। তাই আমরা এখানে একটা জাতীয় আরবিটার সেমিনারের আয়োজন করেছি। উত্তর পূর্বাঞ্চল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং অবশ্যই আমাদের রাজ্য ত্রিপুরা থেকে মোট 44 জন এখানে অংশগ্রহণ করেছেন সেমিনারে। দুদিনের এই সেমিনার থেকে ওনারা দাবা খেলা পরিচালনা করার বিভিন্ন নিয়মাবলী শিখবেন এবং পরীক্ষার মাধ্যমে জাতীয় আরবিটার নির্বাচিত হবেন। তো আমরা অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় এই আয়োজনটা করেছি এবং এখানে ট্রেনার হিসাবে এসছেন আন্তর্জাতিক আরবিটার ফিডে এক্সামিনার স্বপ্নিল বানসোদ। উনি সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং দুদিনের সেমিনার শেষে পরীক্ষার পর এখান থেকে সফল যারা হবেন তারা জাতীয় আরবিটার হিসাবে সার্টিফিকেট লাভ করবেন এবং আগামী দিনে একজন আরবিটার হিসাবে খেলা পরিচালনা করতে পারবেন। রাজ্যে বর্তমানে কতজন আরবিটার রয়েছে? রাজ্যে বর্তমানে 2 জন আন্তর্জাতিক আরবিটার সহ আমাদের স্ট্রেংথ আছে 8 জন। এখন 8 জন আরবিটার আছেন, এর মধ্যে 2 জন মহিলা। তো আমরা চাইছি এই সংখ্যাটা আরও বাড়ুক। তাই জন্যে আমাদের রাজ্য থেকে প্রায় 20 জনের মতো এখানে অংশ নিয়েছেন এবং গোটা দেশ থেকে মিলিয়ে সংখ্যাটা হচ্ছে 44। কার উদ্যোগে হচ্ছে? পুরো দেশ থেকে। কার উদ্যোগে হচ্ছে এটা? মূল আয়োজক হচ্ছে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন এবং আমাদের গাইড করছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন। আপনার পরিচয়টা? অনুপম ভট্টাচার্য, কনভেনার আরবিটার কমিশন ত্রিপুরা। থ্যাংক ইউ। Because in example you will get more clarity. See the example here. According to the article, if a player is not said I adjust, he has the need to capture the piece. So there is one more scenario, sir. For example, opponent piece. I touched my opponent piece. As a player, I touched my opponent piece. Now, if there is anything you have to capture. now if Capture the knight or he has to. which is the first touch piece? Bishop e2. Bas. And do we have the legal move with the bishop? So it's not possible, right? So other things, whatever it is, the game started again, and Opponent will definitely say no. He touched the queen first. He must capture the queen, or he must move the queen because he wants to take the undue advantage. But if it is unclear that which piece he touched. কাপড় নিলে তো সুবিধা লাগবে, তারপরে আমি কালকে বলছি। যদি ইচ্ছা করে শুভেচ্ছা হয়। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেখলাম একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। হঠাৎ কেন আপনাদের এই রক্তদান শিবির বা কী উদ্দেশ্য নিয়ে এই রক্তদান শিবিরটা? ওম শান্তি। আমাদের ভারত তথা নেপাল মিলিয়ে আমাদের ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রশাসিকা দাদি প্রকাশমণি যিনি 18 যিনি পুণ্যতিথিটি বিশ্ব বন্ধুত্ব দিবস প্রতি বছরে পালন করা হয়। এইবার আমাদের এটাকে রক্তদান অভিযান হিসাবে সারা ভারত তথা নেপাল মিলিয়ে আমাদের রক্তদান শিবির পালন করা হচ্ছে। আর এই অভিযানের মধ্যে বিশ্ব বন্ধুত্ব ভাবনা, ভাইচারা, আমরা এক রক্তদান মহান দান
শুধু এতেই নেই, আমরা সবাই একে আরেকজনকে জীবন দান করার যে প্রতিশ্রুতিও নেওয়ার জন্য সারা ভারত তথা নেপাল মিলে সকল স্তরের জনগণকে এই অভিযানে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। সাথে রয়েছে আমাদের এই অভিযানের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে এই সৃষ্টির মহান যিনি কি এক নায়ক, কেননা আমরা প্রত্যেকে ব্লাড কোনো জায়গাতে তৈরি হয় না, ব্লাড আমাদের ভগবান দেয়া শাশ্বত জিনিস, সেটা আমরা সবাই জীবন বাঁচানোর জন্য যে ভগবান রক্ত দিয়েছে, এই রক্তের এক কণা সারা বিশ্বকে দান করার জন্য আমরা আহ্বান করেছি। রক্তদান পূর্ণ যে দান, অন্য দোয়া কামাই করা, আর এটা গুপ্ত দান। অনেক দানই আমরা জানি, কিন্তু রক্তদান মহান দান, শ্রেষ্ঠ দান। একজনের কারো মা হয়তো বাঁচবে, কারো হয়তো সন্তান, কারো হয়তো পিতা। কেন আজকের এই রক্তদান এত আবশ্যক হয়ে যাচ্ছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগের জেনা সংক্রমণের মধ্যে রক্তর আবশ্যক হয়ে উঠেছে। তাই এটা অভিযান হিসেবে ব্রহ্মকুমারীর তরফ থেকে সারা ভারত আর নেপাল মিলিয়ে এই অভিযান চালানো হচ্ছে। এর সাথে আমাদের গভর্নমেন্টের যে আয়ুষ মন্ত্রণালয় রয়েছে, আর বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, লায়ন্স ক্লাব, লটারি ক্লাব, রেড ক্রস সোসাইটি, অন্য অন্য সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছি যে আসুন আমরা সবাই মিলে রক্তদান মহান দান এটাকে সফল করার জন্য সব স্তরের লোককে আহ্বান জানিয়েছি। ধর্মনগরে আমরা বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন এনজিও, বিভিন্ন লোককে আমরা আহ্বান জানিয়েছি আসুন সবাই মিলে এই রক্তদানের যে সামিল হন। আমাদের ত্রিপুরা রাজ্য আমরা অংশগ্রহণ করে যাচ্ছি। এটা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য 100 ঘন্টার মধ্যে 1 লাখ ইউনিট আমরা জমা করার জন্য যাচ্ছি। অর্থাৎ 1 লাখ জনগণকে বিশ্ব স্তরে সবাইকে বিশ্ব বন্ধুত্বর ভাবনা আমরা গড়ে তোলার সংকল্পে জাতি বর্ণ ভেদাভেদ দূর করে আমরা এই বার্তা মেসেজ দিচ্ছি। আমরা মূল্যকে আরও গভীরভাবে সমাজ তথা বিশ্বের কাছে তুলে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আসুন আমরা সবাই মিলে এই বিশ্বকে শ্রেষ্ঠ বানানোর জন্য রক্তদান করি। সাথে রয়েছে আমাদের যারা মিডিয়া ভাই কর্মী রয়েছে, আমাদের যারা বিভিন্ন ধরনের রিপোর্ট সংগ্রহ করে, তারা জায়গায় জায়গায় বিভিন্ন মেসেজ পৌঁছে দেয়। আজ ওনাদেরকেও আমরা আহ্বান জানাই, ওনাদেরও সমস্ত যাতে কিছুটা অংশ রক্ত ওনারাও যাতে সমাজে দিয়ে ওনারা পরিচয় দেয় যে ওনারাও বিশ্বস্তরে আজ ওনারাও পিছনে নেয়, ওনারাও এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের রক্তদান শিবিরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বর্তমান আমাদের রেজিস্ট্রেশন হয়েছে 35-এর মতন। তো আমরা আশা করব যারা এই রক্তদানের শিবিরে অংশগ্রহণ করতে চান, এটা ওয়ার্ল্ড গিনিস বুকে নাম দর্জ করার জন্য, তার জন্য আমরা রেজিস্ট্রেশন মাস্ট সবাইকে আহ্বান জানাই এটা রেজিস্ট্রেশন করার জন্য। আর আমাদের এই রক্তদান শিবিরে আমাদের ভারতবর্ষর যে মাননীয় যিনি পরিবার কল্যাণ দপ্তরের যিনি কেন্দ্রীয় মন্ত্রী আমাদের জি.কে. নাদ্দি, উনি আমাদের এই শুভ ওপেনিং করে। তো আমরা সবাইকে ওনার হস্তকমল দ্বারা আমাদের যে ওপেনিং হয়েছে, আমরা আহ্বান করব আমার ধর্মনগর সকল স্তরের জনগণ যাতে আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে।
আসতে কাউকে সকালে লাগাই দিয়েছে এর আগে লাগাই দিতে পারি কেন আমি বিকেল তুমি বাংলা বলি রং ইংলিশ বলিস করে না ভাই ভাইস চেয়ারপারসন সমিতি মেম্বার্স এবং পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে আপনাদের সম্মুখে এসেছি। দেওরাসরা, নুকুটি এবং হীরাসরা এইটা তিনটে গ্রাম পঞ্চায়েত এলাকায়, ভিলেজ কমিটি এলাকায় গত 2023-24 সন থেকে যারা পাট্টা প্রাপক, যারা পাট্টা পেয়েছেন তাদেরকে স্বাবলম্বন করার জন্য টিআরপিসি, টিআর, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতিটা দপ্তর থেকে রবার প্ল্যান্টেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এবং যেহেতু এখানে ডেভেলপমেন্ট কমিটি নাই, তাই পঞ্চায়েত সমিতিতে অ্যাপ্রুভ দিয়া সেই বেনিফিশিয়ারিগুলারে আর্থিক সহায়তা করিয়া তারা স্বাবলম্বন করা হয়। গৌরনগরের টোটাল পাট্টা পাবক হয়েছেন 786, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা বেনিফিশিয়ারি একটা বেনিফিট পাইব রেগার, কিন্তু 799 জনকে অলরেডি দেওয়া হয়েছে। এবং বর্তমানে দেখা গেছে আরও 234 জন টিআরপিসি থেকে, টিআর এবং সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে আরও দেখা গেছে যে প্রায় 150 পরিবারের নাম পঞ্চায়েত সমিতির কাছে পাঠানো হয়েছে অ্যাপ্রুভেল দেওয়ার লাগে। আমরা এই লিস্ট পাওয়ার পরে মাননীয় জেলা শাসককে লিখিতভাবে জানিয়েছি যে এই বেনিফিশিয়ারি সিলেকশন করছে কে, যেহেতু ভিলেজ কমিটি নাই, ডেভেলপমেন্টও ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, এই বেনিফিশিয়ারি কে সিলেকশন করছে? দেখা গেছে একটা জায়গাতে এই বেনিফিশিয়ারির তালিকায় মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার এই মন্ত্রী রিকমেন্ডেশন করিয়া মহকুমা শাসকের কাছে পাঠাইছে, মহকুমা শাসক থেকে আমাদের কাছে আসছে। আমাদের বক্তব্য যে বেনিফিশিয়ারি সিলেকশন করতে যেহেতু ভিলেজ কমিটিও নাই, ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, গ্রামের যারা পাট্টা হোল্ডার তারারে ডাকিয়া বেনিফিশিয়ারি সিলেকশন করা হোক। এবং যেহেতু 786 জন পাট্টা হোল্ডার এই তিনটা ভিলেজে আছে, তার মধ্যে তো 799 জন অলরেডি পাইলেছে। এই যে বাকিগুলাতে এখন দেখা যাইতেছে প্রায় 300-350 ফ্যামিলি আনা হয়েছে, এই ফ্যামিলিগুলো কারে দেওয়া হইব? খুঁজিয়া দেখা যাইতেছে যারা আগে পাইছে এক পরিবারের মধ্যে 2 জন, যারা আগে পাইছে তাদের দেওয়া হয়েছে। এবং এখানে যারা জব কার্ডধারী অনেকেই জানে না, তারা নামে কিন্তু ডিমান্ড হয়, পরবর্তী সময় তাদের টাকা উঠানোর পরে তারা কিছু টাকা দেওয়া হয়, কিছু টাকা নিয়ে যায়। এই ধরনের অভিযোগ আমার কাছে আসায় আমরা এটা গ্রাম সভা ডাকিয়ে বেনিফিশিয়ারি সিলেকশন করার জন্য আমরা দাবি রাখছি। এবং এই ব্যাপারে মাননীয় চিফ সেক্রেটারির কাছে আমরা কপি অভিযোগ জানাইছি। আমরা এটার কপি অনারেবল চিফ মিনিস্টার ওনার কাছেও দিয়েছি। আমরা আশা রাখি এটা সুষ্ঠু তদন্ত হবে, এবং যদি এটা সঠিক তদন্ত না হয়
আমাদের মনে হয় এখানে একটা বিরাট ঘোটালা আছে। এই তদন্তের মাধ্যমে সেই ঘোটালাটা উন্মোচন করার জন্য আমরা পূর্ণনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি। जाओ जी मन जीत कराओ जी क्यों तरसावे हो मन सकल दिखाओ जी हरी शरारत सब जानू मैं तो हरी हर सले उन्हें भंगा दी मैं कह लगे मन जुड़े में जागी हो गणी गंगा में थारी चांदनी बनता मन में एक सीरे झुम 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 हमारे जीवन में जागी हो गई चंदा में थारी चांदनी बनता मन में बात एक सीरे झुम 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 नृत्य, संगीत, अभिनय, चित्रकला। तो आइए हम सब मिलकर कला, संस्कृत और सृजनात्मकता के उत्सव को यादगार बनाएं और विद्यार्थियों की ये जो प्रतिभा है इसको एक नई उड़ान दें। धन्यवाद। जय हिंद, जय भारत। संस्कृति से सरोवर हमारा भारत वसुधैव कुटुंबकम की भावना से ओतप्रोत है। यह गौतम का भारत है, ये राम का भारत है। आप रामपुर सहसवासन घराने के पंडित दीपक चटर्जी और ग्वालियर घराने के पंडित मुकुल श्रीपुत्र से आपने प्रशिक्षण प्राप्त किया है। देश और विदेश सभी जगह संगीत समारोह में आपने अपनी कला का लोहा मनवाया है। शोध और होने के उपरांत ही विभिन्न एक्टिविटी में पार्टिसिपेट कर रहे बच्चों के कार्यक्रम होने हैं, इसलिए सवेरी नृत्य अकादमी की स्थापना की त्रिपुरा केंद्रीय विश्वविद्यालय की ओडिसी कार्यशाला ने आपको प्रोत्साहन दिया। आज हमारे विद्यालय में केंद्रीय विद्यालय संगठन सिलचर संभाग के अंतर्गत संकुल स्तरीय कला उत्सव का आयोजन किया जा रहा है। इसमें त्रिपुरा राज्य के जो विभिन्न विद्यालय हैं, हमारे यहाँ 10 विद्यालय हैं, इन 10 विद्यालयों से 102 बच्चे और लगभग 20 एस्कॉर्ट शिक्षक प्रतिभाग कर रहे हैं और हम कला उत्सव का आयोजन प्रतिवर्ष करते हैं
इसमें हमारे देश की जो समृद्ध संस्कृति है, कला है और बहुत सारे जो बच्चों के टैलेंट्स हैं उनको शोकेस करते हैं। इसके द्वारा हम लोगों में देश प्रेम की भावना को जागृत करते हैं। तो ये प्रोग्राम है, ये बहुत ही महत्वपूर्ण प्रोग्राम है और हम भारत का जो गौरव है उसको विभिन्न बच्चों की गतिविधियों के माध्यम से पूरे देश के सामने इसमें लाते हैं। हम अपनी सांस्कृतिक परंपराओं को शोकेस करते हैं। धन्यवाद। कितने स्टूडेंट पार्टिसिपेट किया और क्या क्या यहाँ पर सिखाया जाता है? 102 बच्चे इसमें पार्टिसिपेट कर रहे हैं और विभिन्न 12 गतिविधियां यहाँ पर होंगी 12 अलग अलग क्षेत्रों में, जैसे कि सोलो डांस है, ग्रुप डांस है, ऐसे ही पेंटिंग और स्टोरी टेलिंग, थिएटर, इस प्रकार की विभिन्न गतिविधियां होंगी जिनको यहाँ पर बच्चे शोकेस करेंगे। और हमारे जजेस हैं, हमारे आज की जो मुख्य अतिथि हैं सर्बानी मैडम जो कि संगीत नाटक एकेडमी की डायरेक्टर हैं, वो भी आई हुई हैं और ये सब बच्चे अपने शोकेस को दिखाएंगे। कितने स्कूल पार्टिसिपेट किया है? इसमें 10 स्कूल, त्रिपुरा के 10 स्कूल, 10 केंद्रीय विद्यालयों से बच्चे आ रहे हैं। पर छाई है रंगों की बहार, धरा पर छाई है रंगों की बहार, खुशियों से महका है। इसी कारण आपको पूर्वोत्तर भारत में ओडिसी की राजदूत के नाम से भी जाना जाता है। मैं ये मैसेज देना चाहती हूँ कि ये जो कला उत्सव है, ये हमारा भारतीय जो संस्कृति है, ये एक इसको प्रमोट करने का एक ज़रिया है और बच्चों में ये जो इंडियन ट्रेडिशन, जो आर्ट एंड कल्चर है, जो आर्ट फॉर्म्स है, इसको प्रमोट करने का, सीखने का एक बहुत अच्छा इन लोगों को एक एनकरेजमेंट मिलने वाला है। तो मैं यही बोलना चाहती हूँ और मैं स्कूल को बहुत ज़्यादा विश और मेरा बहुत बहुत शुभकामनाएं देना चाहती हूँ कि ऐसे जो इवेंट ऑर्गेनाइज़ करें ताकि बच्चे और भी आर्ट एंड कल्चर, इंडियन आर्ट एंड कल्चर में अपना एनकरेजमेंट मिले और उनको प्रोत्साहन मिले, प्रमोट करें फ्यूचर में। थैंक यू। करतल ध्वनियों से आप जोरदार करतल ध्वनियों से स्वागत करेंगे और मैं निर्णायक मंडल से भी अनुरोध करूंगा, आदरणीय मनोज सर से निवेदन करूंगा कि मुख्य अतिथि और गणमान्य अतिथियों का सर हरित पादप को हम आगे बढ़ाने के लिए अतिथि देवो भव, यही है सब ग्रंथों का सार। यही हम इस संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम में पूरा केंद्रीय विद्यालय परिवार आप सबका स्वागत, हम सबका स्वागत। परमादरणीय शिक्षक वृंद, साथ में विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए हमारे सब भारत की विविधता, राष्ट्र के कर्णधार, देश के भविष्य, अपनी प्रतिभाओं को एक नई उड़ान देने के लिए तैयार के साथ संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम अपने मूर्त रूप में आने जा रहा है। करतल ध्वनि के साथ सभी बच्चे अभिनंदन करते रहे। दीपक की रोशनी अंधकार को दूर करती है, उसी और साथ में हमारे स्थल प्राचार्य आदरणीय मनोज कुमार सर और विधा के विशेषज्ञ हैं। ये तालियां बजती रहनी चाहिए इन नामों पर। ये नाम का एक शक्तिशाली माध्यम है और इस माध्यम के परिचायक हैं मंच पे उपस्थित हमारे अतिथि और निर्णायक आर्ट एंड क्राफ्ट हैं जीवन कृष्णा सील सर, आर्ट एंड क्राफ्ट के ये विशेषज्ञ हैं। ये भी
पेंटिंग विधा के विशेषज्ञ हैं। देव ज्योति लश्कर सर नृत्य विधा के विशेषज्ञ हैं। एम साहा के द्वारा सचिन देव बर्मन स्मृति राज्य सम्मान प्राप्त हुआ है। विद्यालय परिवार आपका हार्दिक स्वागत और अभिनंदन करता है। इसी कड़ी में पूरे जग में महान है। कश्मीर से कन्याकुमारी, गुजरात से त्रिपुरा, हर जगह केवल और केवल हमारी पहचान है, क्योंकि मेरा निदेशक संगीत नाटक अकादमी अगरतला। आज की मुख्य पुरस्कार से आपको नवाजा। वर्ष 2021 में संगीत नाटक अकादमी द्वारा आप सम्मानित हुए। असम सरकार के पूर्वोत्तर महोत्सव में आपको परम आदरणीय माननीय मुख्य अतिथि महोदया सर्वानी नंदी, परियोजना निदेशक एवं आज के इस कार्यक्रम की मुख्य अतिथि निर्णायक गढ़ अगरतला संकुल के विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए स्टार टीचर्स एवं मेरे प्रिय बच्चों, आज का यह दिन हम सभी के लिए अत्यंत हर्ष और गर्व का दिन है, क्योंकि हम सब यहाँ संकुल स्तरीय कला उत्सव के उद्घाटन समारोह में एकत्रित हुए हैं। और ये उत्सव केवल प्रतिभाओं का मंच ही नहीं, बल्कि हमारी संस्कृति, कला और सृजनात्मकता का एक जीवंत उत्सव है। साथियों, हर जगह इत्र ही नहीं महका करते, कभी कभी कुछ ऐसी शख्सियतें भी होती हैं जो कि अपनी खुशबू बिखेर जाती हैं। और आज हमारे बीच ऐसी ही एक शख्सियत मौजूद हैं, मैडम सर्वानी नंदी। वो किसी परिचय की मोहताज नहीं है। मैडम का एक बहुत बड़ा नाम है कला के क्षेत्र में। तो मैडम आज हमारे विद्यालय में मुख्य अतिथि के रूप में उपस्थित हैं। मैडम का एक बार पुनः हम सभी करतल ध्वनि से स्वागत करें। मैडम जिन्होंने अपने बहुत व्यस्ततम समय में से समय निकालकर हमें समय दिया है और इस कार्यक्रम की आपने शोभा बढ़ाई है, हम आपका बहुत बहुत आभार व्यक्त करते हैं। साथ ही यहाँ पर उपस्थित सभी विशिष्ट अतिथिगण, निर्णायकगण, आप सभी जानते हैं कि जजमेंट या जजेस होते हैं, उनकी भूमिका बहुत इंपॉर्टेंट होती है और जज को गॉड का दर्जा दिया गया है, जजेस को भगवान का दर्जा दिया गया है। तो उन सभी का मैं बहुत बहुत स्वागत करता हूं, अभिनंदन करता हूं आज के इस कार्यक्रम में। और साथ ही जो सबसे इम्पोर्टेंट है, हमारे जो बच्चे जो कि विभिन्न विद्यालयों से आए हुए हैं और ये एक संपूर्ण भारत की पिक्चर यहाँ पर प्रस्तुत करेंगे। हमारी जो समृद्ध विरासत है, हमारी परंपराएं हैं, हमारे जो कला है, उन सभी को उन्होंने सजाया हुआ है और उस सबको यहाँ आज इस मंच से ये प्रस्तुत करेंगे। तो ये एक बहुत बड़ा मंच है ये, जिससे कि ये धीरे धीरे आगे बढ़ेंगे। पहले संकुल स्तरीय, उसके बाद हमारा रीजनल लेवल। मैं बताना चाहूँगा कि देश भर में केंद्रीय विद्यालय संगठन के 25 संभाग हैं, 25 रीजन्स आर देयर इन इंडिया एंड 5 जीट्स आर आल्सो। और आज की डेट में 1287 केंद्रीय विद्यालय आर वर्किंग इन इंडिया एंड अब्रॉड। 3 KVs are in abroad, one in Moscow, Russia, and one in Tehran, and one is running in Kathmandu, नेपाल। और इन विद्यालयों में लगभग 13,62,000 से ज़्यादा बच्चे शिक्षा ग्रहण कर रहे हैं और लगभग 56,810 स्टाफ वर्तमान में कार्यरत हैं। तो ऐसे केंद्रीय विद्यालय का अंग होने पर हमें गर्व है। मैं आभार व्यक्त करता हूं हमारे केंद्रीय विद्यालय संगठन का और साथ ही केंद्रीय विद्यालय संगठन रीजनल ऑफिस सिलचर और वहाँ के जो मुखिया हैं, हमारे आदरणीय उपायुक्त महोदय श्री PIT राजा सर, जिन्होंने हम पर भरोसा व्यक्त किया और हमें ये आयोजन को करने का एक अवसर प्रदान किया है। तो मैं उनके प्रति भी आभारी हूँ। जलाओ दिए पर रहे ध्यान इतना, अंधेरा धरा पर कहीं रह न जाए। जवाहर बनर्जी सर वादन विधा के विशेषज्ञ हैं। जयदीप भट्टाचार्य सर
If it is illegal, then it is not allowed. He is free to. But this should be done before. Read the question. By lifting the bishop. So what he did first? Which is the first touch piece? It is legal. Move or capture the first touch piece that can be moved or captured. If it is unclear whether the player's own piece was touched or his opponent piece was touched, or the player's own piece, it is capturable. What? Which is the first touch piece in this case? Opponent move. This we know. Now, for example, white played bishop e2 into g5. Now, e2 bishop cannot capture g5. Listen. White gave a check now. Now or queen is already on cd. Sir, black didn't press the clock, but white is free moved in the white. In one of the tournament, I was playing in the university selection. I was just playing, and then we have free hand to go for the penalties. So if opponent touch two pieces, Not forced to capture the knight because the first touch piece is bishop, own bishop, player's own. Now I am just changing the condition. Now he touched the knight first and captured it. I believe it's illegal. This move is illegal or legal? But he didn't press the clock. My question is, after long castle, the long castle move is legal or illegal? Complaining or doing anything that arbiter can do this, right? That you have to Like I said, if I am a policeman. ये जो है ये सीनियर नेशनल आर्बिटर का सेमिनार है जिसमें से जो पार्टिसिपेंट्स क्वालिफाई करेंगे वो नेशनल आर्बिटर बनेंगे। सीनियर नेशनल आर्बिटर उन्हें टाइटल मिलेगा और वो किसी भी तरह की रेटिंग टूर्नामेंट जो फिडे ऑफिस मीन्स अप्रूव्ड टूर्नामेंट्स होती है उसके लिए एलिजिबल होंगे ये। और इसका एग्ज़ाम भी अच्छा होगा। एग्ज़ाम पैटर्न एक अलग पैटर्न होता है तो शायद मैं वो डिस्कस नहीं कर सकता यहाँ पे या बता नहीं सकता, बट एग्ज़ाम काफ़ी अच्छा होगा इनका और इन्हें जो भी सिखाया जाएगा उसी के बेस पे एग्ज़ाम इनका कंडक्ट किया जाएगा। रिटर्न होगा क्या? डिपेंड करता है क्वेश्चन पेपर कैसे निकला है, हो सकता है एमसीक्यू भी हो सकता है डिस्क्रिप्टिव भी हो या फिर उन्हें एक्सप्लेनेशन भी हो। अभी यहाँ पर क्या सिखा रहे हैं आप? अभी फिलहाल जो फर्स्ट टॉपिक आज हमने स्टार्ट किया वो लॉज ऑफ चेस, उसके बाद रेटिंग रेगुलेशंस कवर किए जाएंगे, टाई ब्रेक रेगुलेशंस होगा, फिर टाइटल रेगुलेशंस होंगे, आर्बिटर रेगुलेशंस होंगे एंड एंटी चीटिंग रेगुलेशंस भी होंगे इसमें। तो सारे टॉपिक्स ऑलमोस्ट कवर किए जाएंगे 1.5 डेज में एंड देन कल आफ्टरनून में इनका एग्जाम होगा आफ्टर लंच। ओके सुबह, मैं स्वप्निल बंसोड़, फिडे लेक्चरर और इस सेमिनार का चीफ लेक्चरर। थैंक यू। Which is the first touch piece? Okay, after giving the penalty, which is the first touch piece? Black knight, na. So arbiter can intervene that you have to touch. Yes, if you are observing, then you must intervene now. তো আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরায় এখন দাবার যথেষ্টই প্রসার চলছে। তো এই বিষয়টা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের যে দাবার যিনি পরীক্ষক থাকেন আরবিটার তার সংখ্যা খুবই কম ছিল, তাই আমরা এখানে একটা জাতীয় আরবিটার সেমিনারের আয়োজন করেছি। উত্তর পূর্বাঞ্চল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং অবশ্যই আমাদের রাজ্য ত্রিপুরা থেকে মোট 44 জন এখানে অংশগ্রহণ করেছেন সেমিনারে। দুদিনের এই সেমিনার থেকে ওনারা দাবা খেলা পরিচালনা করার বিভিন্ন নিয়মাবলী শিখবেন এবং পরীক্ষার মাধ্যমে জাতীয় আরবিটার নির্বাচিত হবেন। তো আমরা অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় এই আয়োজনটা করেছি এবং এখানে ট্রেনার হিসাবে এসছেন আন্তর্জাতিক আরবিটার ফিডে এক্সামিনার স্বপ্নিল বানসোদ। উনি সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং দুদিনের সেমিনার শেষে পরীক্ষার পর এখান থেকে সফল যারা হবেন তারা জাতীয় আরবিটার হিসাবে সার্টিফিকেট লাভ করবেন এবং আগামী দিনে একজন আরবিটার হিসাবে খেলা পরিচালনা করতে পারবেন। রাজ্যে বর্তমানে কতজন আরবিটার রয়েছে? রাজ্যে বর্তমানে 2 জন আন্তর্জাতিক আরবিটার সহ আমাদের স্ট্রেংথ আছে 8 জন। এখন 8 জন আরবিটার আছেন, এর মধ্যে 2 জন মহিলা। তো আমরা চাইছি এই সংখ্যাটা আরও বাড়ুক, তাই জন্যে আমাদের রাজ্য থেকে প্রায় 20 জনের মতো এখানে অংশ নিয়েছেন এবং গোটা দেশ থেকে মিলিয়ে সংখ্যাটা হচ্ছে 44। কার উদ্যোগে হচ্ছে? পুরো দেশ থেকে। কার উদ্যোগে হচ্ছে এটা? মূল আয়োজক হচ্ছে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন এবং আমাদের গাইড করছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন। আপনার পরিচয়টা? অনুপম ভট্টাচার্য, কনভেনার আরবিটার কমিশন ত্রিপুরা। থ্যাংক ইউ। Because in example you will get more clarity. See the example here. According to the article, if a player is not said I adjust, he has the need to capture the piece. So there is one more scenario, sir. For example, opponent piece. I touched my opponent piece. As a player, I touched my opponent piece. Now, if there is legal way, you have to capture. now capture the knight or he has to. which is the first touch piece? Bishop e2. Bas. And do we have the legal move with the bishop? So beta
it's not possible, right? So arbiter do the things whatever it is. The game started again, and Opponent will definitely say no. He touched the queen first. He must capture the queen, or he must move the queen because he wants to take the undue advantage. But if it is unclear that which piece he touched. কাপড় নিলে তো সুবিধা লাগবে, তারপর আমি কালকে বলছি যদি ইচ্ছা করি শুভেচ্ছা হয়। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেখলাম একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। হঠাৎ কেন আপনাদের এই রক্তদান শিবির বা কী উদ্দেশ্য নিয়ে এই রক্তদান শিবিরটা? ওম শান্তি। আমাদের ভারত তথা নেপাল মিলি আমাদের ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রশাসিকা দাদি প্রকাশমণি যিনি 18 যিনি পুণ্যতিথিটি বিশ্ব বন্ধুত্ব দিবস প্রতি বছরে পালন করা হয়। এইবার আমাদের এটাকে রক্তদান অভিযান হিসাবে সারা ভারত তথা নেপাল মিলিয়ে আমাদের রক্তদান শিবির পালন করা হচ্ছে। আর এই অভিযানের মধ্যে বিশ্ব বন্ধুত্ব ভাবনা, ভাইচারা, আমরা এক, রক্তদান মহান দান, শুধু এতেই নেই, আমরা সবাই একে আরেকজনকে জীবন দান করার যে প্রতিশ্রুতিও নেওয়ার জন্য সারা ভারত তথা নেপাল মিলে সকল স্তরের জনগণকে এই অভিযানে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। সাথে রয়েছে আমাদের এই অভিযানের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে এই সৃষ্টির মহান যিনি কি এক নায়ক, কেননা আমরা প্রত্যেকে ব্লাড কোনো জায়গাতে তৈরি হয় না, ব্লাড আমাদের ভগবান দেয়া শাশ্বত জিনিস, সেটা আমরা সবাই জীবন বাঁচানোর জন্য যে ভগবান রক্ত দিয়েছে, এই রক্তের এক কোণা সারা বিশ্বকে দান করার জন্য আমরা আহ্বান করেছি। রক্তদান পূর্ণ যে দান, অন্য দোয়া কামাই করা, আর এটা গুপ্ত দান। অনেক দানই আমরা জানি, কিন্তু রক্তদান মহান দান, শ্রেষ্ঠ দান। একজনের কারো মা হয়তো বাঁচবে, কারো হয়তো সন্তান, কারো হয়তো পিতা। কেন আজকের এই রক্তদান এত আবশ্যক হয়ে যাচ্ছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগের জেনা সংক্রমণের মধ্যে রক্তর আবশ্যক হয়ে উঠেছে। তাই এটা অভিযান হিসেবে ব্রহ্মকুমারীর তরফ থেকে সারা ভারত আর নেপাল মিলিয়ে এই অভিযান চালানো হচ্ছে। এর সাথে আমাদের গভর্নমেন্টের যে আয়ুষ মন্ত্রণালয় রয়েছে, আর বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, লায়ন্স ক্লাব, লটারি ক্লাব, রেড ক্রস সোসাইটি, অন্য অন্য সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছি যে আসুন আমরা সবাই মিলে রক্তদান মহান দান এটাকে সফল করার জন্য সব স্তরের লোককে আহ্বান জানিয়েছি। ধর্মনগরেও আমরা বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন এনজিও, বিভিন্ন লোককে আমরা আহ্বান জানিয়েছি আসুন সবাই মিলে এই রক্তদানের যে সামিল হন। আমাদের ত্রিপুরা রাজ্য আমরা অংশগ্রহণ করে যাচ্ছি। এটা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য 100 ঘন্টার মধ্যে 1 লাখ ইউনিট আমরা জমা করার জন্য যাচ্ছি। অর্থাৎ 1 লাখ জনগণকে বিশ্ব স্তরে সবাইকে বিশ্ব বন্ধুত্বর ভাবনা আমরা গড়ে তোলার সংকল্পে জাতি বর্ণ ভেদাভেদ দূর করে আমরা এই বার্তা মেসেজ দিচ্ছি। আমরা মূল্যকে আরও গভীরভাবে সমাজ তথা বিশ্বর কাছে তুলে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আসুন আমরা সবাই মিলে এই বিশ্বকে শ্রেষ্ঠ বানানোর জন্য রক্তদান করি। সাথে রয়েছে আমাদের যারা মিডিয়া ভাই কর্মী রয়েছে, আমাদের যারা বিভিন্ন ধরনের রিপোর্ট সংগ্রহ করে, তারা জায়গায় জায়গায় বিভিন্ন মেসেজ পৌঁছে দেয়। আজ ওনাদেরকেও আমরা আহ্বান জানাই, ওনাদেরও সমস্ত
যাতে কিছুটা অংশ রক্ত ওনারাও যাতে সমাজে দিয়ে ওনারা পরিচয় দেয় যে ওনারাও বিশ্বস্তরে আজ ওনারাও পিছনে নেয়, ওনারাও এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের রক্তদান শিবিরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বর্তমান আমাদের রেজিস্ট্রেশন হয়েছে 35-এর মতন। তো আমরা আশা করব যারা এই রক্তদানের শিবিরে অংশগ্রহণ করতে চান, এটা ওয়ার্ল্ড গিনিস বুকে নাম দর্জ করার জন্য, তার জন্য আমরা রেজিস্ট্রেশন মাস্ট সবাইকে আহ্বান জানাই এটা রেজিস্ট্রেশন করার জন্য। আর আমাদের এই রক্তদান শিবিরে আমাদের ভারতবর্ষর যে মাননীয় যিনি পরিবার কল্যাণ দপ্তরের যিনি কেন্দ্রীয় মন্ত্রী আমাদের জি.কে. নাদ্দি, উনি আমাদের এই শুভ ওপেনিং করে। তো আমরা সবাইকে ওনার হস্তকমল দ্বারা আমাদের যে ওপেনিং হয়েছে, আমরা আহ্বান করব আমার ধর্মনগর সকল স্তরের জনগণ যাতে আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ। সাড়ে 10টায় কালকে সকালে লাগাই দিয়েছে, এর আগে লাগাই দিতে পারি কেন আমি বিকেল ini Bangla beli dong, English beli. করে না ভাইস চেয়ারপারসন সমিতি মেম্বার্স এবং পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে আপনাদের সম্মুখে এসেছি। দেওরাসরা, নুকুটি এবং হীরাসরা এইটা 3টা গ্রাম পঞ্চায়েত এলাকায়, ভিলেজ কমিটি এলাকায় গত 2023-24 সন থেকে যারা পাট্টা প্রাপক, যারা পাট্টা পেয়েছেন তাদেরকে স্বাবলম্বন করার জন্য টিআরপিসি, টিআর, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতিটা দপ্তর থেকে রবার প্ল্যান্টেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এবং যেহেতু এখানে ডেভেলপমেন্ট কমিটি নাই, তাই পঞ্চায়েত সমিতি অ্যাপ্রুভ দিয়া সেই বেনিফিশিয়ারিগুলারে আর্থিক সহায়তা করিয়া তারা স্বাবলম্বন করা হয়। গৌরনগরের টোটাল পাট্টা পাবক হয়েছেন 786, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা বেনিফিশিয়ারি একটা বেনিফিট পাইব রেগার।
কিন্তু 799 জনের অলরেডি দেওয়া হয়ে গেছে এবং বর্তমানে দেখা গেছে আরো 234 জন টিআরপিসি থেকে টিআর এবং সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে আরও দেখা গেছে যে প্রায় 150 পরিবারের নাম পঞ্চায়েত সমিতির কাছে পাঠানো হয়েছে অ্যাপ্রুভেল দেওয়া লাগে। আমরা এই লিস্ট পাওয়ার পরে মাননীয় জেলা শাসককে লিখিতভাবে জানিয়েছি যে এই বেনিফিশিয়ারি সিলেকশন করছে কে, যেহেতু ভিলেজ কমিটি নাই, ডেভেলপমেন্টও ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, এই বেনিফিশিয়ারি কে সিলেকশন করছে? দেখা গেছে একটা জায়গাতে এই বেনিফিশিয়ারির তালিকায় মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার এই মন্ত্রী রিকমেন্ডেশন করিয়া মহকুমা শাসকের কাছে পাঠাইছে, মহকুমা শাসকটা কি আমাদের কাছে আইছে। আমাদের বক্তব্য যে বেনিফিশিয়ারি সিলেকশন করতে যেহেতু ভিলেজ কমিটিও নাই, ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, গ্রামের যারা পাট্টা হোল্ডার তারারে ডাকিয়া বেনিফিশিয়ারি সিলেকশন করা হোক এবং যেহেতু 786 জন পাট্টা হোল্ডার এই 3টা ভিলেজে আছে, তার মধ্যে তো 799 জন অলরেডি পাইলেছে। এই যে বাকিগুলাতে এখন দেখা যাইতেছে প্রায় 300-350 ফ্যামিলি আনা হয়েছে, এই ফ্যামিলিগুলো কারে দেওয়া হইব? খুঁজিয়া দেখা যাইতেছে যারা আগে পাইছে এক পরিবারের মধ্যে 2 জন যারা আগে পাইছে তাদের দেওয়া হয়েছে এবং এখানে যারা জব কার্ডধারী অনেকেই জানে না, তারা নামে কিন্তু ডিমান্ড হয়, পরবর্তী সময় তাদের টাকা উঠানোর পরে তারা কিছু টাকা দেওয়া ওই কিছু টাকা নিয়ে যায়। এই ধরনের অভিযোগ আমার কাছে আসায় আমরা এটা গ্রাম সভা ডাকিয়ে বেনিফিশিয়ারি সিলেকশন করার জন্য আমরা দাবি রাখছি এবং এই ব্যাপারে মাননীয় চিফ সেক্রেটারির কাছে আমরা অভিযোগ জানাইছি। আমরা এটার কপি অনারেবল চিফ মিনিস্টার ওনার কাছেও দিয়েছি। আমরা আশা রাখি এটা সুষ্ঠু তদন্ত হবে এবং যদি এটা সঠিক তদন্ত না হয় আমাদের মনে হয় এখানে একটা বিরাট ঘোটালা আছে। এই তদন্তের মাধ্যমে সেই ঘোটালাটা উন্মোচন করার জন্য আমরা নগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।
ছিল প্রায় 4-5 দিন আগ পর্যন্ত। এমনিতে মাতাবাড়ি থেকে আসার পর ও আমায় নর্মালি ব্ল্যাকমেল করতো, আমি ফটো ছেড়ে দেবো, এই করে নিব। আর ও তো ও স্টেটমেন্টে বলেছিল যে 1 বছর ধরে সম্পর্ক, সহবাসের সম্পর্ক, সবকিছু বলেছিল। হার্ডলি গেলে 3-3.5 মাসে আমাদের কথাবার্তা, নর্মালি ফ্রেন্ডশিপ সম্পর্ক, এছাড়া কিছু নেই। তারপরে ও বলছে যে হ্যাঁ তুমি আমাকে কবে বাড়িতে নিয়ে যাবে। আমি বললাম যে কেন নিয়ে যাবো, আমি তো তোমার কোনো কথা দিইনি, তোমার সঙ্গে এমন কিছু না। ও বলছে যে এই ভিডিওটা আমি আপলোড করে দেবো। আমাকে এটা আপলোড করার কিছু নেই, এটা তো আবির, এটা তো আবির। না সবাই জানে এটা আবির, আরে আমরা জানি এটা আবির, সবাই কি জানে? সবাই তো জানে না। তো ওইটা আমি অনেকটা ভয় পাই। তারপরে দিয়ে 2-3 দিন আমি এমনিতে ডিপ্রেশনে, তো খার্চি যাওয়ার ভিডিওটা ও আপলোড করলো। ওইটা থেকে আমার ডরটা ঢুকলো যে মানুষে কি বলে, মা বাবার চোখে কি করে আমি মানে ওদের সামনে কি করে যাব। তারপরে হুট করে আমি দেখলাম ও একটা একটা করে আস্তে আস্তে ব্ল্যাকমেলও করছে। ও আমার তো একটা মোটা অঙ্ক টাকা চেয়েছিল, আমি 1 টাকাও দেইনি। কত টাকা চেয়েছিল যদি আমাদের দর্শক বন্ধুদের আপনি খুলে বলতে পারেন? প্রায় 5 লাখ টাকা চেয়েছিল। 5 লাখ টাকা চেয়েছিল। আপনার দেওয়ার সম্মত ছিল না? না 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 ছিল না, তার জন্য আমি 1 টাকাও দেইনি। 1 টাকাও দেইনি। তারপরে ও নরমালিতে একটা একটা ফটো সেন্ড করলো। আমি ভাবছিলাম যে ওইটা কোনোদিনই আপলোড করবে না। তারপরে আমি দেখলাম হুট করে একদিন আপলোড করে দিয়েছে। তারপরে কালকে কেস দিল আমার নামে। কোন এর আগে কেস দেওয়ার আগে বা আপলোড করার আগে আপনার সাথে কোনো কথাবার্তা হয়েছিল? যে নরমালিতে আমি ওকে বলেছিলাম যে আমার জীবনটা নষ্ট করো না, জীবনটা নষ্ট করো না, আমার এইসব দেখলে বাড়ি থেকে বের করে দেবে, আমি সমাজে কি করে মুখ দেখাবো। কিন্তু ওই জিনিসটাও মানলো না। ও বলছে তুমি মরে যাও কিন্তু আমার লাগবে। আমাকে এটা আবার কে, আমি তোমায় ভালোবেসেছি। আমাকে আমাদের কথা এমন ছিল, ফ্রেন্ডশিপ ছিল, ভালোবাসা অন্যটা। হ্যাঁ, তা আমি ওকে সুন্দর বুঝিয়েছি কিন্তু ও বুঝে নাই। তো আমি ডাইরেক্ট বললাম যে শোনো এইসব করো না, আমার জীবনটা নষ্ট করো না তুমি। কোন নষ্ট হলে হোক না, আমার কি, আমার তোমাকে লাগবে। আমি বলছি এটা কোনোদিন হবে না, যা খুশি করার তুমি করো, ভিডিও আপলোড করো, আমার নামে কেস দাও, যা খুশি করো। ওইটা আমি রাগের মাথায় বলেছিলাম, ডরও ছিল মাথায়, কিন্তু ওইটা আমি বলে দিয়েছি। আমরা তো এমনিতে আপনি যা এভিডেন্স দিয়েছেন, যতগুলো করেছেন, ওগুলো আমরা দেখাচ্ছিও বটে। আপনার নলেজে কি হয় যে ও কি আরো এরকম অনেক ছেলেদের সাথে ওর রিলেশন আছে বা কোনো কিছু? যে সময় ওর সঙ্গে আমার ফার্স্ট কথা, ওই সময় আমি এমনি কিছুই জানতাম না। ওই মাতাবাড়ি থেকে আসার পর, কসবা মাতাবাড়ি থেকে আসার পর প্রায় অনেকে বললো আমার যে মেয়েটা এমন, তারপর অনেকে অনেকগুলো ফটো দিল। কেমন যদি আমাদের দর্শক বন্ধুদের যদি আপনি একটু বলতে পারেন। ও তো একটা সময় বলতো যে ও ব্যাঙ্গালোরে জব করে, তো কি জব এটা আমি কোনোদিন ওকে জিজ্ঞেস করিনি। কিন্তু ওইটা আস্তে আস্তে সামনে ও স্পা সেন্টারে কাজ করে, তো ওইটাই তো জানেন তো ওইটা কতটা ভালো, যতটা এর চেয়ে বেশি খারাপ ওইখানে। তো ও টাকা অনেকটাই ইয়ে করতো। তো আমার জন্য ও আমার বার্থডেতে অনেকটাই কিছু বানিয়ে রেখেছিল। আমি বলছিলাম না এটার কোনো দরকার নেই, ও আমার ভিডিও কলে দেখিয়েছিল। তো ওইটা আমি ডাইরেক্ট না করে দিলাম যে এমন কিছু লাগবে না, আমার কিছুই না। রিপন বাবু, একটা বিষয় জানতে চাইবো আমরা, এই যে ঈশা দেবের কথা বলছেন আপনি, ঈশা দেবের পরিবারের কারোর সাথে কি আপনার কোনো যোগাযোগ ছিল? হ্যাঁ, ঈশা দেবের পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল, প্লাস ওর বাড়িতে আমি 1-2 বার গিয়েছিলাম। এবার যে সময় ঈশা আসলো তারপর 1-2 বার গিয়েছিলাম। তো ঈশার দেখুন ফ্যামিলি তুলে আমি কথা বলতে চাই না, ও তো আমার ফ্যামিলির অনেকটা মান সম্মান ডুবিয়েছে। যেমন কি বলি, ওর মা 2টো বিয়ে, ওর 3-4টা বিয়ে, ওর বোনের 2টো বিয়ে। ফ্যামিলি কোন দিকে ভালো? একটা জিনিস আমরা রিপন বাবু একটা কথা বলুন, ওকে যার সাথে প্রেম করতো ওর সাথে বিয়ে করে বেড়াতো? ও যার সঙ্গে কথা বলতো এমনই, ও সবার সঙ্গে প্রেম করতো, সবার সঙ্গে বিয়ে হওয়ার, তারপরে টাকার জন্য মানে টার্গেট করতো, শুধু টাকার জন্য। তারপর ব্যাঙ্গালোরে বলতে চাইছেন যে আমি আমাদের পিসিআর কে রিকোয়েস্ট করব, আমাদের কাছে যে তথ্যটা উঠে এসছে পুরো ত্রিপুরাবাসী জানুক যে উনি কি করতেন বা কিভাবে প্রলোভন দেখাতেন লোকেদের। এটা একদম খুব সিরিয়াস ইস্যু। এটা আমি বলবো পূজা, তুমি যদি একটু বিস্তারিত করে বলো যে এটাকে কি হয়েছে বা কি আছে, ওটাও যদি একটু বলো। ওটা একেবারে তার পূর্বে কিন্তু আমরা এই যে ঈশা দেব গতকাল রাতে থানায় দ্বারস্থ হয়ে সাংবাদিকদের সামনে যে মুখ খুলেছিলেন এবং সেখানে যে নানান অভিযোগ তুলে ধরেছিলেন, সে বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের যে বিশেষভাবে পিসিআর কে বলবো আমরা দেখানোর জন্য ঈশা দেব যে থানায় গিয়ে যে বিষয়টি বলেছিলেন, যে বক্তব্য রেখেছিলেন, সেটা তুলে ধরার চেষ্টা করব। তো আমার মানে আমি যেখানে আমার বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ি, ওইখানে একটা ছেলে আমার মানে 1 বছর ধরে ওর সাথে আমার রিলেশন আছে। তো ওইখানে ছেলে সব কিছু জানতো, আমি মেরিড, আমার বাচ্চা আছে, সব কিছু জানতো। জানার পরে হ্যাঁ যেই আমার কাছে আইছে যে আমি তোমার এইসব মেরিড হয়েছে, কী হয়েছে, মেরিড হইলে তো এমন না যে তোমার জীবন শেষ, আমি
তোমার দিয়ে তোমার সব কিছু বরণ সব মানে আমি তোমার বিয়ে করবো এরকম একটা আশা দিছে। তো কিছুদিন ভালোই আসতো, ভালোই চলছে। তারপরে মাস পরে আমি ব্যাঙ্গালোরে জব করি প্রাইভেট। তো এখানে ব্যাঙ্গালোরে থেকে আইসি করে আমরা কসবাকালী বাড়িতে ঘুরতে গেছি করে হে মানে বিয়ে করবো। এর একটা বন্ধু আসলো লোকে, তো হে আমার বিয়ে করবো। তো আমি আবার তখনও আমি হেরে কইছি যে তুমি বিয়ে যে করবা তোমার বাড়ি থেকে মানবো না। বাড়ি থেকে যদি না মানে এই আমরা ভিডিও বানাইতেছি, ভিডিওটা নিয়ে তুমি আমার পাড়ায় যাইবা, পাড়ার মানুষের যদি করবো তখন আমার বাড়িতে অবশ্যই মানবো। তো তারপরে আচ্ছা ঠিক আছে, তো বিয়ে করছি। বিয়ে করার কিছুদিন পরে এখন আমি ঠাকুর বাড়িতে বিয়ে হয়েছিল। হ্যাঁ, কসবাকালী বাড়িতে বিয়ে হয়েছে। আর বন্ধু সামনে আসছিল, ভিডিও বানাইছে, ফটো আছে আমার কাছে। তারপরে ফোনে আমি কইছি যে আমি তো বিয়ে করছি তাহলে আমি কেড়ে কাজ করতাম আর আমি কেড়ে বাড়ি বেড়ে দিতাম তোমার বাড়ির জন্য। সে বাড়ি এরপরে এই সত্যতা খাওয়ার পরে যে আমি তোমার বাড়ির জন্য না তুমি না জানাতে পারলে আমি জানাম। এখন তো এর বাড়ি থেকে মানতে লাগলো, একদম মহিলার বাড়ির মধ্যে রাখতো না, ছেলে মানতো না এরকম। এর মা বাবার সাথে কথা বলছি আমি, এর মা বাবা আমার বাজে বাজে গালি গালাজ করতেছে, যা তুমি করে না দেখাইতে করে দেবো, আমরা জায়গা সম্পত্তি দিচ্ছি, আমরা পুলিশের টাকা খাওয়াইয়া তোর কিছু করতে পারি। তো এই কারণে আজকে আমি ফাটাতে জানাইছি, ফাটাতে জানাই দেওয়ার পাড়ার লোক বলছে আমরা সাপোর্টে আসি তোমার দিন আপনি আপনার প্রথম হাজবেন্ডকে ছাড়ার কারণটা কি? মানে ড্রাগস নিয়ে করতে করতে রাস্তার মানে পাগলের মতন রাস্তায় পুতুল পাইছে এরকম হয়ে গেছে। কি মনে আসলো প্রথম হাজবেন্ডকে? রঞ্জিত দেব। আর পরে যে ছেলের সাথে বিয়ে হয়েছে ওর নাম কি? কি করেছে? বাড়ি কোনখানে? কতদিন হয়েছে মানে আপনাদের এই দ্বিতীয় বিয়ে মানে সংসার চলছে? 1 বছরের মধ্যে আপনি বেঙ্গালুরু কতবার গেছেন? লাস্ট বেঙ্গালুরুতে আওয়ার পরে আপনারা সে কি করেছে? লাস্ট বেঙ্গালুরুতে আজকে আইছি আমি বেঙ্গালুরু থেকে। ওইখানে আমি আসলাম, ওইখান থেকে আমার মেয়ে মুক্তি দিতেছে, ভাই আমার ফোন করে বাজারে যেটা গালাজ করতেছে। তো এর আগে একবার আওয়ার পরেই আমরা বিয়ে হয়েছে। তো তখন আমি গেছি আমার প্রবীণের যাবে আমি গেছি। তো এরপরে এখন আমি হেরে করতেছি দেখি যে আমারই সাইডেও আরও অন্য মেয়েরা লোকের সম্পর্কে আছে। তারপরে অন্য মেয়েরার সাথে কথা কইতেছে, আমার মতন আরও মানে সবসময় বিবাহিত মহিলারারই সাথে সম্পর্কে যান। আর একটা মেয়ে আছে খেলে গিয়ে আমাদের বিষও খাইছে, বিষ খাইছে পরে যা মায়ের মানে বুঝাইতে দেয় ভালো করে কয়েক মাস মায়ের লগে আসলে মেয়েটা এসে যেত। আর কে যে শুনতে আমি এই ভিডিওর পুরোপুরি পোস্ট করছি তখন ওই মেয়ে আমার দেখে শুনে বলছে তুমি একটা বিয়ে করছো, তো আমার লোক এরকম এরকম করছে, আমি তোর লেগে বিষ খেয়েছি। এমন আরও অনেক মেয়েরারই জীবনে এটা নষ্ট করছে। আমিও এটাই চাই যে আমার জীবনটা তার নষ্ট না হয়। আমিও হেরে চাই, আমি হেরে বিয়ে করছে যেহেতু সবাই যেহেতু দেখছে আমি হেরে চাই। আমি মানে এর দিকেই থাকা যাচ্ছি যে আমার এটা এই থানা আওয়ার আগে আপনার যে ওই এলাকার যে মানে নেতৃত্বস্থানীয় কারোর কাছে কি বিষয়টা জানানো হয়েছিল? পুলিশ কি আশ্বাস দিচ্ছে? ঠিক আছে আমরা যাও ভাড়া মানে সকলে আছে যাও ভাড়া থেকে যদি ভালো মতন মাইন না তাহলে মানবো, না হইলে আমরা আমরা আজকে কি হয়েছে যাওয়ার পরে? আমি ওখানে গেছি, গিয়ে যাওয়ার পরে আমার মানে হের ভাই দেখছে, দেখার পরে হে বাড়ি থেকে বেঁচে গেছে। তো তারপরে এখন আমরা আবার এসেছি কেন ওখানে তার পাড়ার লোকে বলেছে যে আপনি আয়ো, আমরা আসি ওখানে দেখি হের না থাকবো, হের বাড়ির মানুষ ছেলে আর ছেলে পরিবার আছেন বাড়িতে না পাওয়া? ওখানে তো ছেলের বাবার নাম? বাবার নাম রাজ। আপনার নাম? আপনার নাম? দেখতেই পেলেন আপনারা যে ঈশা দেব নামক সেই মহিলা কি বলছেন, কি অভিযোগ বিশেষভাবে রিপন দাসকে নিয়ে। আমরা বলবো যে একটি পয়সার দুটি দিক থাকে এবং সেক্ষেত্রে দুটি দিককেই বিবেচনা করা প্রয়োজন। একটা দিক আমরা ঈশা দেবের বক্তব্য শুনলাম, তাতে কিন্তু সেখানে বিচার হয় না। অপরদিকে রিপন দাস কি বলছে সেটাও কিন্তু দেখাটা অনেকটাই জরুরি। সে কারণে আমরা আবারও রিপন দাসের কাছে ফিরে যাব, আমরা কথা বলার চেষ্টা করব। রিপন বাবু, আপনার থেকে যে বিষয়টা জানতে চাইছিলাম যে মেয়ের পরিবারের বিষয় আপনি বললেন অবশ্যই, কিন্তু মেয়ের পরিবারের সাথে যে আপনার যোগাযোগ ছিল, কি কথাবার্তা সেখান থেকে মেয়ে সম্বন্ধে আপনি জানতে পারেন? মেয়ের পরিবারের সঙ্গে মেয়ের মার সঙ্গে অনেকবার ফোনে কথা হয়েছিল, 2-4 বার ফোনে কথা হয়েছিল। তো মেয়ের মা সামনেও বললো যে শোন বাবা, ওর সঙ্গে কথা বলিস না, ওর জন্য এমনি একটা জীবন নষ্ট হয়েছে, তারপর 2টা জীবন নষ্ট হয়েছে। যেমন ওই 2টা জীবনের মাথার ভিতরে এসেছে বেঙ্গালুরু একজন ছিল, এই তো আপনার নামটা ওর ছিল আকাশ নামে।
তো ঈশার জন্য আকাশে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো। ওর তোলে ঈশা 13 লাখ টাকার মতো খরচ করলো। এটা ঈশার মার কোয়া। ঈশার মা আমায় এই কথাটাই বললো যে ঈশা তুই ওই ছেলের তোলে এত টাকা ডাললি, তুই রিপনের জন্য এসব জিনিস বানিয়েছিস। ওই বললাম না যে হাতের ব্রেসলেট আংটি, তো ওইটাই বলছে যে ঈশা কোনো দিকে ভালো না, ও শুধু ছেলেদেরকে ধরে আর নষ্ট করে, একজন তো প্রাণও হারালো। তো ওইটাই একটা বিষয় জানতে চাইবো যে ঈশা কোনোদিন আপনাকে বলেছিল যে তার আগের স্বামী যে রঞ্জিত দেবনাথের নাম তুলে ধরা হয়েছে, সে বলছিল সে ড্রাগসের বিভিন্ন নেশার সাথে যুক্ত ছিল, সেই কারণে সেই স্বামীকে সে ছেড়ে এসেছে। এই বিষয়ে আপনার সাথে কিছু শেয়ার করেছিল? না, এমন কিছু শেয়ার হয়নি। এই বিষয়ে কোনো শেয়ার হয়নি আমার সঙ্গে কোনো কথা। আপনাকে জামাই ছেড়ে আসার কোনো কারণ না, কোনো কারণ দেখিয়েনি। আচ্ছা, আপনাকে কি বলেছিল সে বিবাহিতই নয়? না, ওইটা নরমালি এক সময় বলেছিল যে বিবাহিত, ঠিক আছে, কারণ আমরা ছিলাম ফ্রেন্ডশিপে, এক্সট্রা কোনো কিছু নেই। এই ভিডিওটা বানিয়েছে ওর প্ল্যানে হয়েছে। ওই দিন আমি মদ খেয়েছিলাম, বললাম যে হ্যাঁ খেয়েছি, সবাই খেয়েছিলাম 3 জন। তো ওইটার ফায়দা উঠিয়েছিল। যেদিন আসার সময় কসবা কালীবাড়ি থেকে, ওই দিন আমি গাড়ি চালিয়ে আসতে পারলাম না, আমার ওই বন্ধুটা গাড়ি চালিয়ে আসলো। আচ্ছা, একটা বিষয় জানতে চাইবো যে ঈশা দেবীর যে সন্তান ছিল সেটাও কি আপনি কোনোভাবে আজ করতে পেরেছিলেন? না 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 না, জানেন না। আপনার কি মনে হয় যে ঈশা দেবী কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে আপনার সাথে জুড়তে চেয়েছিল, বা কালকে যে অভিযোগগুলি করে সে যে আপনি উনাকে মেনে নিচ্ছেন না, বা এই যে গোটা ঘটনাটা উনি বলছেন, আপনি যেটা বলছেন যে সম্পূর্ণ সাজিয়ে বলছে থানায়, তো সেখানে আপনার কি মনে হয় এই সম্পূর্ণ বিষয়টির পিছনে ঈশা দেবীর কি উদ্দেশ্য? ঈশা দেবী ওইটাই উদ্দেশ্য যে এক ছেলেকে ধরবে, একবার জীবন নষ্ট করবেন, টাকা ওর থেকে নেবে, টাকা লাগবে নাহলে জীবন শেষ করে দেবে ওই ছেলেটা। যেমন একটা ছেলে তো প্রাণ হারালো, জামাই তো জামাই কোনো কথা বলে লাভ নেই, কারণ ড্রাগসে। আর আরো কয়েকটা, যেমন কি ফটো দিলাম কয়েকটা, ওইগুলো তো দেখুন। ও স্টেটমেন্টে বলেছিল যে রানার পর আমার সঙ্গে 1 বছরের সম্পর্ক, কিন্তু 3 কি 3.5 মাস হবে, থেকে একদিন বেশি হবে না, শুধু সম্পর্ক যে জাস্ট ফ্রেন্ডশিপ, এছাড়া কিছু নেই। হ্যাঁ, ঘোরাঘুরি বন্ধুদের সঙ্গে হয়। আর এই যে ফটো দিলাম অন্যদের সঙ্গে বিবাহ এইসব, তো ওর ক্যারেক্টার ভালো না, ও আমার ফাঁসাতে চেয়েছে, ওইটাই করেছে। একটা বিষয় জানতে চাইবো যে এই যে বিশেষভাবে আপনি বলছেন যে আপনাকে ফাঁসাতে চেয়েছে ঈশা দেবী সেখানে গিয়ে, তো ঈশা দেবী বলছিল কালকে স্টেটমেন্টে যে আপনারই কোন একটা বন্ধু ওনাকে খবর দিয়েছিল যে আপনি বিশেষ কিছু মেয়ের সাথে আপনার সংযোগ রয়েছে বা সম্পর্ক রয়েছে, কথা বলছেন, এই বিষয়ে কি বলবেন? এই যে বিষয়টা আমি বলছি, একটা সময় ওই মেয়েটা আমার ক্লাসমেট ছিল, আমার তো ছোট ছিল ক্লাসমেট। আচ্ছা, ভালো কথা। তারপর ওর সঙ্গে আমার ভালো ফ্রেন্ডশিপ ছিল, কিন্তু ও মেরিট ছিল। ওইটাই তো, ও আমার ভালো পেয়েছিল অনেকটা। তো আমি বলছি না, এটা তো হবে না, ওর নামটা উল্লেখ করবো না, কিন্তু সময় লাগলে নামটা উল্লেখ করবো, আমি নাম নিতে চাই না। তো ওর সঙ্গে আমি টোটালি কথা বদ্ধ করে দিয়েছি, ওকে কোনো আশা দিইনি, কোনো কথাও দিইনি আমি। এটাও মেয়েটা আছে এখনো, জানতো মেয়েটার মুখ থেকে শুনতে পারবেন, যদি দরকার লাগে ওকে আনবো। তো ভালো কথা। তো আমার একটা বন্ধু ছিল, বন্ধু বলেছে ওকে যে রিপনকে পেতে হলে তুই 20 খা, রিপনকে পেতে হলে তুই 20 খা, এছাড়া আর পারবি না। আমার বন্ধুর কথাই, বন্ধুটার নাম হচ্ছে প্রবীর মজুমদার, ওর কথাই ওই মেয়েটা 20 খেলো। তো ওই আমার খবর দিল ওই দিনকার সন্ধ্যাবেলা, বছর খানেক আগের কথা। তো প্রবীর আমার ফোন করে বললো যে ঈশার কিছু, ওই মেয়েটার কিছু হয়ে গেছে। আমার তো ডর লাগলো হঠাৎ করে, হ্যাঁ ভয় পেলাম, কারণ হুট করে কথা বন্ধ করলাম, আবার প্রবীর ফোন করছে। তো তারপরে আমি আমার 2 জন ভাইকে পাঠালাম ওর বাড়ির দিকে, বলছে যে বাড়ির সামনে কান্নাকান্নি হচ্ছে, তো একটা মনের ভিতরে ভয় নর্মালি। তারপরে দিয়া 2 দিন পরে শুনলাম ও 20 খেলো, ভালো কথা। 4 দিন 5 দিন ধরে আমার খাওয়া ঘুম কিছুই নেই। তো 6 দিনের দিন আমি হসপিটালে গেলাম ওর সঙ্গে দেখা করতে। ও আমার দিকে তাকাও না, ও আমার দিকে কথাও বল না ওই মেয়েটা। তাই আমি বুঝলাম যে কিছু একটা আছে, ও আমার জন্য করেছে না, এটা অন্যদের কথাই করেছে, ভালো কথা। প্রবীর আমার সঙ্গে বসেছিল ওই দিনকে, 6 নম্বর দিন বসেছিল, হ্যাঁ দোকানে ছিল। তো দোকানে বসে কথা বলছি, প্রবীরের মোবাইলটাও সামনে, আমারটাও সামনে। হুট করে ওই মেয়েটা প্রবীরকে ফোন করলো, ওইটা লগলগে আমার সন্দেহ ঢুকলো যে ডাইরেক্ট যে প্রবীর কিছু বলেছে ওকে। তো প্রবীরের ফোনটা আমি কই তুই ধরে নর্মালি কথা বল, যে আমি এখানে নেই। তো ওই মেয়েটা ফোন করলো, প্রবীর ধরে বলছে, প্রবীর দা আমার তো কালকে ছুটি দেবে, হ্যাঁ ডিসচার্জ করে দেবে, তো এইখান থেকে আমি যাবো থানায়। তো আমি বলছি প্রবীরকে আসতে করে, বলছি যে বল থানায় যাওয়ার কিছু না, নর্মালি বাড়ি চলে। তো প্রবীর ওই মেয়েটাকে বলছে যে হ্যাঁ থানায় যাওয়ার কিছু না, বাড়িতে। ওই মেয়েটা ডাইরেক্ট বললো, প্রবীর দা তুমি শিখিয়েছো 20 খেতে, তুমি আমার আইডিয়া দিয়েছো, তোমার বউ ড্রেসও আমাকে এনে দিলে, যে ছুটি পাওয়ার পর আমি থানায় যেয়ে অন্যান্য কমপ্লেন করি। তো
তো ওই দিন থেকে ওর সঙ্গে আমার চলাফেরা টোটালি বদ্ধ, জাস্ট হাই অ্যান্ড হেলো, এছাড়া কিছু নেই। ওইটাই কালকের দিনও ওই বন্ধুটাই ওকে প্লাস আই থিঙ্ক যে এখানে আর থানায় এই প্রবীরে আপ ডাউন করালো ওই বন্ধুটাই। এবার এই বিষয়টিটা আপনি ক্লিয়ার করেছেন, এবার আমরা বলবো যে এই যে আপনাকে কেস দেওয়া হয়েছে, কালকে সে বেঙ্গালুর থেকে আসে আপনার নামে কেস দেয়, এরপরে এই যে কিছুটা সময় আজকে দুপুর পর্যন্ত সে কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করেছে? না, চেষ্টা করে কারণ কি আমি সব দিকে ওকে ব্লক করে দিয়েছি অনেকদিন আগে থেকে। অন্য কোনো নাম্বার থেকে? না, অন্য কোনো নাম্বার থেকে কোনো কন্টাক্ট করলো না। আচ্ছা, এত কিছু হওয়ার পর আপনার কি ডিমান্ড থাকবে? যেহেতু আমরা দেখতে পাচ্ছি আপনার যে বক্তব্য বা সেখানে ঈশা দেবীর যে বক্তব্য সম্পূর্ণ আলাদা আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে দাঁড়িয়ে আপনার কি ডিমান্ড থাকবে? ঈশা দেবীও সাংবাদিকদের সামনে ডিমান্ড রেখেছেন, আপনার কি ডিমান্ড থাকবে সেটা আমরা শুনতে চাইবো। আমার এমনিতে কোনো ডিমান্ড নেই, কিন্তু এটাই বলবো যে হোক ছেলে হোক মেয়ে, কিন্তু একজনের জীবন আরেকজন নষ্ট করার কোনো অধিকার নেই। ওইটা একটা ফাইজলামিতে ইয়ার্কিতে নর্মালি ভিডিও বানিয়েছিল, ওইটা আবির দিয়ে বানিয়েছিল, কিন্তু ওইটাই কাজে লাগিয়েছে, আমার জীবনটা নষ্ট, ইজ্জত সম্মান সব নষ্ট করেছে। ওইটা তো আর ফিরিয়ে দিতে পারবে না। এটাই বলবো যে আর কোনো ছেলের সাথে যেন এমন কোনোদিন না করে, এছাড়া কোনো কিছু না, যাতে সবকিছু ডিলিট করে দেয়, আর এতটুকুই, আর কিছু না। প্রশাসনের কাছে কোনো দাবি থাকবে? প্রশাসনের কাছে দাবি থাকবে যদি আমার কোনো দোষ থাকে তাহলে সুষ্ঠু বিচার ও পাবে, না আমি ওইটাই। এই বলে আমরা অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে, যেহেতু একটি বিষয় আমাদের কাছে উঠে এসেছিল, গতকালকে মহিলা থানায় দ্বারস্থ হয়েছিল এক মহিলা, এবং সেখানে সে তার বিশেষ কিছু দাবি রাখে, এবং সেই দাবিগুলির পরিপ্রেক্ষিতে অপোজিট যে পার্সনটি ছিল, অর্থাৎ যে রিপন বাবুর উল্লেখ করা হয়েছিল রিপন দাসের, সেই রিপন দাসকে আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করেছি, আপনাদের সামনে, দর্শক বন্ধুদের সামনে আমরা তথ্য সহকারে প্রমাণ দিয়ে সমস্তটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি, এবং তার পাশাপাশি রিপন দাসের বক্তব্য বা মতামত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবার বিচার করবে বিচারক মন্ডলী বা বলাই যেতে পারে প্রশাসন, এবং আমাদের দর্শক বন্ধুরা বিষয়গুলি কিভাবে দেখছেন সেটা অবশ্যই আপনারা জানাবেন, এবং তার পাশাপাশি প্রশাসন এবার এই বিষয়টিকে তদন্ত সাপেক্ষভাবে কি বিচার দেয় বা কি রায় আসে সেটাই দেখার। এ বলে আমরা আমাদের এখনকার এই বিশেষ অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। আমি যদি বিয়ের করে শুধু করি তোমার করতে, হ্যাঁ এটা তো কেসটা না তুই বলা না কেমনে আমি বিয়ে করলে এটা একটা চিহ্ন যে আমি বিয়ে করছি। যেখানে আমার বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ি, ওইখানে একটা ছেলে আমার মানে 1 বছর ধরে ওর সাথে আমার রিলেশন আছে। তো ওইখানে ছেলে সব কিছু জানতো, আমি ম্যারিড, আমার বাচ্চা আছে, সব কিছু জানতো। জানার পরে হ্যাঁ নিজে যেই আমার কাছে আইসে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং আমার সাথে রয়েছে আমার সহকর্মী রাজেশ ত্রিপুরা স্যার, এবং তার পাশাপাশি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিচারের আশায় অর্থাৎ রিপন দাস। কি হয় ঘটনাটি হচ্ছে গতকাল রাতে আমরা দেখতে পাই হঠাৎই ঈশা দেব নামক এক কতিপয় মহিলা, সে মহিলা থানার দ্বারস্থ হয়, পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হয়, এবং তার দাবি যেটি ছিল যে তিনি এক সন্তানের জননী, এবং তাকে বিয়ে করার আশা দেখিয়ে প্রলোভন দিয়ে বিয়ে করা হয়নি বা বিয়ে করার পর তার মান্যতা দেওয়া হচ্ছে না, এমন নানান ধরনের অভিযোগ নিয়ে সে পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হয় গতকাল রাতে। এবারে এই গোটা বিষয়টিকে নিয়ে আমরা সহকর্মীর কাছে পৌঁছে যাবো, আমরা রাজেশ ত্রিপুরা স্যারের কাছে যাব এবং স্যারকে বলবো গোটা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য।
নমস্কার, ত্রিপুরা নিউজ 8-এর সকল দর্শকদের প্রণাম জানিয়ে আবার আমাদের আজকের দিনটা শুরু করছি। আমাদের আজকের বিষয় যেটি আছে এটা হচ্ছে গিয়ে গতকালকে সারা দিন ধরে সারা রাত ধরে একটি ভিডিও খুব ভাইরাল। তা হচ্ছে গিয়ে রিপন দাস যে আছে, রিপন দাসের একটি কাহিনী বা যে বলেছে ঈশাদেব একটি এলিগেশন নিয়ে এসেছিলেন ইস্ট আগরতলা উমেন পিএসে, যে এইখানে নাকি ওনার সাথে ধোকাধারি হয়েছে বা বিয়ে করে 1 বছর পর ওনাকে ঘরে নেওয়ার জন্য নারাজ জানিয়েছেন ওর পরিবারটা। ব্যাপার হচ্ছে কি আছে ব্যাপারটা, আমরাও কালকে নিউজটা করেছিলাম, সব পত্র পত্রিকায় বলুন, সব সোশ্যাল মিডিয়ায় ভরেছিল ব্যাপারটা। আমি অ্যাকচুয়ালি তথ্য ছাড়া কোনোদিন ত্রিপুরা নিউজ 8 কথা বলেছে না বলবে। আজ আমরা তারই জন্য যখন আমাদের হাউসে আমাদের ত্রিপুরা নিউজ 8-এর অফিসে আজকে রিপন দাস, ওই গতকালকে যে প্রতারক বলে পরিচিত ওই রিপন দাস এসেছিল আমাদের অফিসে। তারপর আমরা যখন ঘটনাটা জানি তারপর আমাদের মনে হয়েছে ত্রিপুরা নিউজ 8-এর যে এই বিষয়টা আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষদের জানানো প্রয়োজন যে কি হয়েছে। তাহলে এক পক্ষ কথা শুনে হয় না, একতরফে কথা শুনে হবে না, ওর বক্তব্যটা কি আছে আমরা এটা একটু শুনতে চেষ্টা করবো। রিপন বাবু, স্বাগত ত্রিপুরা নিউজ 8-এর পদে আপনাকে। নমস্কার, আমি রিপন দাস। রিপন বাবু, আপনাকে প্রথমত একটা কথা বলবো, আপনি তো আপনার নামে একটা কেস হয়েছে গতকাল ইস্ট আগরতলা ওমেন পিএসে। আমি কি জানতে পারি যে ঈশা দেবকে কিভাবে চেনেন আপনি? ওনাকে ঈশা দেব আমার এমনিতে ফেসবুক ফ্রেন্ড, আজ থেকে 3-3.5 মাস থেকে ফেসবুকে কথা হয়েছিল ওর সঙ্গে। তো নর্মালিতে আমরা শুধু ফ্রেন্ডই। তো ওই সময় মানে ঈশা ছিল ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরে ওই সময় বলতো যে জব করতো, আসলে আমি কিছু জানতাম না, এমনিতে ফ্রেন্ডশিপ হয়েছে। তারপর ঈশা রিসেন্ট জুন মাসে আসলো ত্রিপুরায়। আসার পর আমার সঙ্গে একদিন দেখা করলো, দেখা করার পর প্ল্যান হলো যে হ্যাঁ চলো আমরা ঘুরতে যাবো। তো কোথায় যাবো? চলো। তো আমি বললাম ঠিক আছে। তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম, আমি, আমার একটা ছোট ভাই রুবেল নাম, আর ঈশা। তো হুট করে ও বললো যে চলো কসবা মার বাড়িতে যাবো। তো আমি বললাম চলো ঠিক আছে। তো যাওয়ার পথে আমরা 3 জন ছিলাম গাড়িতে। তো ঈশা বললো চলো একটু ড্রিঙ্ক করি। তো আমি বলছি চলো। তো 3 জনই ড্রিঙ্ক করলাম, গাড়ি থামিয়ে সাইডে রেখে ড্রিঙ্ক করলাম। তো ড্রিঙ্ক করার পর চলো, ঈশা বলছে যে এবার বুক দেবো মার সামনে। আমি বলছিলাম ঠিক আছে। তো বুক দেওয়ার পর আমি পিসিআর কে বলবো যে হ্যাঁ বুক পিসিআর দেখাচ্ছেন যে বুকের ফটোটা একটু যদি দেখাও, যে বুকটা যে দিয়েছে বুকটা কতটুকু সততা আছে এটার মধ্যে। এটা আমরা টেলিকাস্ট করিনি, এটা কালকে ঈশাই দিয়েছিল আমাদের সব হাউসদেরকে ফটোটা। বুকের যদি ফটোটা আপনি দেখেন যে বুকটা দিয়েছিল। বলুন। আচ্ছা, তারপরে বলছি যে ঈশা যাও বুকটা বাড়িতে নিয়ে যাও, চলো একসাথে চলি আমরা। তো ও বলছে না এইভাবে যাবো না। আমি কেন? কই সিঁদুরটা? আমাকে সিঁদুরটাও নিয়ে যাও। তো ও বলছে না আমি তো এমনি করে যাবো না। তো সাইড করলাম, তো সাইড করে আমি রাখলাম, তুমি আমার দিতে হবে সিঁদুরটা। তো আমিও খেয়ে রয়েছি, ও খেয়ে রয়েছে, বন্ধু খেয়ে রয়েছে। ওটাকে সিঁদুর ছিল না, ওইটা এমনিতে না, নামে সিঁদুর ছিল, কিন্তু এটা ছিল আবির। ওটা তো আবির ছিল। আপনি আবিরটা কেন দিয়েছিলেন? এটা ও তো রিলস বানাই, এমনিতে কথা উঠলো চলো রিলস বানাবো। তো এমনিতে তো সিঁদুর দেবো না আমি, তো আবির ছিল। তো ওইটা ভিডিওতে দেখতে পাচ্ছি আমরা, যে আমি পিসিআর কে বলবো যদি আপনি একটু দেখান যে সিঁদুরটা লাগাচ্ছে, যে এই ফটোটা যদি একটু দেখাতে পারেন যে আপনি কি করছিলেন তখন। ওইটা সিঁদুর ছিল না, ওইটাই ছিল আবির। তো হ্যাঁ, ওইটা ইনস্টা রিলসের জন্য বানিয়েছিল, এমনিতে বানিয়েছিল, ইনস্টার জন্য বানিয়েছিল। ও তো রিলস বানায় সব সময়। কিন্তু ওনার তো এলিগেশন যে আপনি নাকি ওনার সাথে সহবাস করেছেন 1 বছর। না, 1 বছর ও তো বলেছে। আমাদের ত্রিপুরা নিউজ 8-এর যত দর্শক বন্ধুরা আছেন তাদেরকে আমরা একটা জিনিস পরিপূর্ণ করতে চাই, আবির আর সিঁদুরের মধ্যে একটা পার্থক্য আছে, তাহলে যদি আপনারা দেখতেই পারছেন। সিঁদুরটা আপনি কোথা থেকে নিচ্ছিলেন? হাতে রেখেছিলেন বা আবির যেটা আবির এটা হাতে ছিল, যেটা হাতে ছিল আবির হাতে ছিল। আর সিঁদুরটা তো যেভাবে ছিল ওইভাবে, মানে সিঁদুরটা মানে আপনার ওই প্রসারের থালিতে ছিল, ভাঙা হয়নি, প্যাকেট থেকে বার করা হয়নি, ভাঙা হয়নি, তাই তো? আচ্ছা, একটা আমাকে একটু ক্লিয়ারলি বলুন যে তারপর ঈশার সাথে কখন লাস্ট আপনার কথা হয়? ঈশার সঙ্গে লাস্ট তো আমার কথা হয়েছিল প্রায় 4-5 দিন আগ পর্যন্ত। এমনিতে মাতাবাড়ি থেকে আসার পর ও আমায় নর্মালি ব্ল্যাকমেল করতো, আমি ফটো ছেড়ে দেবো, এ করে নিব। আর ও তো স্টেটমেন্টে বলেছিল যে 1 বছর ধরে সম্পর্ক, সহবাসের সম্পর্ক, সবকিছু বলেছিল। হার্ডলি গেলে 3-3.5 মাসের আমাদের কথাবার্তা, নর্মালি ফ্রেন্ডশিপ সম্পর্ক, এছাড়া কিছু নেই। তারপরে ও বলছে যে হ্যাঁ তুমি আমাকে কবে বাড়িতে নিয়ে যাবে? আমি বললাম যে কেন নিয়ে যাবো, আমি তো তোমার কোনো কথা দিইনি, তোমার সঙ্গে এমন কিছু না। বলছে যে এই ভিডিওটা আমি আপলোড করে দেবো। আমাকে এটা আপলোড করার কিছু নেই, এটা তো আবির, এটা তো আবির। না, সবাই জানে এটা আবির, আরে আমরা জানি এটা আবির, সবাই কি জানে? সবাই তো জানে না।
তো ওইটা আমি অনেকটা ভয় পাই। তারপরে দিয়ে 2-3 দিন আমি এমনিতে ডিপ্রেশনে, তো খার্চি যাওয়ার ভিডিওটা ও আপলোড করলো, ওইটা থেকে আমার ডরটা ঢুকলো যে মানুষে কি বলবে, মা বাবার চোখে কি করে আমি মানে ওদের সামনে কি করে যাব। তারপরে হুট করে আমি দেখলাম ও একটা একটা করে আস্তে আস্তে ব্ল্যাকমেলও করছে। ও আমার তো একটা মোটা অঙ্ক টাকা চেয়েছিল, আমি 1 টাকাও দেইনি। কত টাকা চেয়েছিল যদি আমাদের দর্শক বন্ধুদের আপনি খুলে বলতে পারেন? প্রায় 5 লাখ টাকা চেয়েছিল। 5 লাখ টাকা চেয়েছিল। আপনি আপনার দেওয়ার সম্মত ছিল না? না না না, ছিল না। তার জন্য আমি 1 টাকাও দেইনি। 1 টাকাও দেইনি। তারপরে ও নরমালিতে একটা একটা ফটো সেন্ড করলো। আমি ভাবছিলাম যে ওইটা কোনোদিনই আপলোড করবে না। তারপরে আমি দেখলাম হুট করে একদিন আপলোড করে দিয়েছে। তারপরে কালকে কেস দিল আমার নামে। কোনো এর আগে কেস দেওয়ার আগে বা আপলোড করার আগে আপনার সাথে কোনো কথাবার্তা হয়েছিল? যে নরমালিতে আমি ওকে বলেছিলাম যে আমার জীবনটা নষ্ট করো না, আমার এইসব দেখলে বাড়ি থেকে বের করে দেবে, আমি সমাজে কি করে মুখ দেখাবো। কিন্তু ওই জিনিসটাও মানলো না। ও বলছে তুমি মরে যাও কিন্তু আমার লাগবে। আমাকে এটা আবার কে, আমি তোমায় ভালোবেসেছি। আমাকে আমাদের কথা এমন ছিল, ফ্রেন্ডশিপ ছিল, ভালোবাসা অন্যটা। হ্যাঁ, তা আমি ওকে সুন্দর বুঝিয়েছি কিন্তু ও বুঝে নাই। তো আমি ডাইরেক্ট বললাম যে শোনো, এইসব করো না, আমার জীবনটা নষ্ট করো না তুমি। কোন নষ্ট হলে হোক না, আমার কি, আমার তোমাকে লাগবে। আমি বলছি এটা কোনোদিন হবে না, যা খুশি করার তুমি করো, ভিডিও আপলোড করো, আমার নামে কেস দাও, যা খুশি করো। ওইটা আমি রাগের মাথায় বলেছিলাম, ডরও ছিল মাথায়, কিন্তু ওইটা আমি বলে দিয়েছি। আমরা তো এমনিতে আপনি যা এভিডেন্স দিয়েছেন, যতগুলো করেছেন, ওগুলো আমরা দেখাচ্ছিও বটে। আপনার নলেজে কি হয় যে ও কি আরো এরকম অনেক ছেলেদের সাথে ওর রিলেশন আছে বা কোনো কিছু? যে সময় ওর সঙ্গে আমার ফার্স্ট কথা, ওই সময় আমি এমনি কিছুই জানতাম না। ওই মাতাবাড়ি থেকে আসার পর, কসবা মাতাবাড়ি থেকে আসার পর প্রায় অনেকে বললো আমার যে মেয়েটা এমন, তারপর অনেকগুলো ফটো দিল। কেমন, যদি আমাদের দর্শক বন্ধুদের যদি আপনি একটু বলতে পারেন। ও তো একটা সময় বলতো যে ও ব্যাঙ্গালোরে জব করে, তো কি জব এটা আমি কোনোদিন ওকে জিজ্ঞেস করিনি। কিন্তু ওইটা আস্তে আস্তে সামনে ও স্পা সেন্টারে কাজ করে। তো ওইটাই তো জানেন তো, ওইটা কতটা ভালো, যতটা এর চেয়ে বেশি খারাপ ওইখানে। তো ও টাকা অনেকটাই ইয়ে করতো। তো আমার জন্য ও আমার বার্থডেতে অনেকটাই কিছু বানিয়ে রেখেছিল। আমি বলছিলাম না এটার কোনো দরকার নেই, ও আমার ভিডিও কলে দেখিয়েছিল। তো ওইটা আমি ডাইরেক্ট না করে দিলাম যে এমন কিছু লাগবে না, আমার কিছুই না। রিপন বাবু, একটা বিষয় জানতে চাইবো আমরা, এই যে ঈশা দেবের কথা বলছেন আপনি, ঈশা দেবের পরিবারের কারোর সাথে কি আপনার কোনো যোগাযোগ ছিল? হ্যাঁ, ঈশা দেবের পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল, প্লাস ওর বাড়িতে আমি 1-2 বার গিয়েছিলাম। এবার যে সময় ঈশা আসলো তারপর 1-2 বার গিয়েছিলাম। তো ঈশার দেখুন ফ্যামিলি তুলে আমি কথা বলতে চাই না, ও তো আমার ফ্যামিলির অনেকটা মান সম্মান ডুবিয়েছে। যেমন কি বলি, ওর মা 2টো বিয়ে, ওর 3-4টা বিয়ে, ওর বোনের 2টো বিয়ে। ফ্যামিলি কোন দিকে ভালো? একটা জিনিস আমরা রিপন বাবু একটা কথা বলুন, ওকে যার সাথে প্রেম করতো ওর সাথে বিয়ে করে বেড়াতো? ও যার সঙ্গে কথা বলতো এমনই, ও সবার সঙ্গে প্রেম করতো, সবার সঙ্গে বিয়ে হওয়ার, তারপরে টাকার জন্য মানে টার্গেট করতো শুধু টাকার জন্য। তারপর ব্যাঙ্গালোরে বলতে চাইছেন যে আমি আমাদের পিসিআর কে রিকোয়েস্ট করব, আমাদের কাছে যে তথ্যটা উঠে এসছে পুরো ত্রিপুরাবাসী জানুক যে উনি কি করতেন বা কিভাবে প্রলোভন দেখাতেন লোকেদের। এটা একদম খুব সিরিয়াস ইস্যু। এটা আমি বলবো, পূজা তুমি যদি একটু বিস্তারিত করে বলো যে এটাকে কি হয়েছে বা কি আছে, ওটাও যদি একটু বলো। ওটা একেবারে তার পূর্বে কিন্তু আমরা এই যে ঈশা দেব গতকাল রাতে থানায় দ্বারস্থ হয়ে সাংবাদিকদের সামনে যে মুখ খুলেছিলেন এবং সেখানে যে নানান অভিযোগ তুলে ধরেছিলেন, সে বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের যে বিশেষভাবে পিসিআর কে বলবো আমরা দেখানোর জন্য ঈশা দেব যে থানায় গিয়ে যে বিষয়টি বলেছিলেন, যে বক্তব্য রেখেছিলেন, সেটা তুলে ধরার চেষ্টা করব। তো আমার মানে আমি যেখানে আমার বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ি, ওইখানে একটা ছেলে আমার মানে 1 বছর ধরে ওর সাথে আমার রিলেশন আছে। তো ওইখানে ছেলে সব কিছু জানতো, আমি মেরিড, আমার বাচ্চা আছে, সব কিছু জানতো। জানার পরে নিজে যেই আমার কাছে আইছে যে আমি তোমার সব মেরিড হয়েছে, কী হয়েছে, মেরিড হইলে তো এমন না যে তোমার জীবন শেষ, আমি তোমার দিই তোমার সব কিছু সব মানে আমি তোমার বিয়ে করবো, এরকম একটা আশা দিছে। তো কিছুদিন ভালোই আসতো, ভালোই চলছে। তারপরে আমার পরে আমি ব্যাঙ্গালোরে জব করি প্রাইভেট। তো এখানে ব্যাঙ্গালোরে থেকে আইসি করে আমরা কসবাকালী বাড়িতে ঘুরতে গেছি করে হে আমার বিয়ে করবো। এর একটা বন্ধু আসলো লগে, তো হে আমার বিয়ে করবো। তো আমি আবার তখনও আমি হেরে কইছি যে তুমি বিয়ে যে করবা তোমার বাড়ি থেকে মানবো না। বাড়ি থেকে যদি না মানে এই
আমরা ভিডিও বানাইতেছি, ভিডিওটা নিয়ে তুমি আমার পাড়ায় যাইবা, পাড়ার মানুষের যুক্ত করবে, তখন আমার বাড়িতে অবশ্যই মানবো। তো তারপরে আচ্ছা ঠিক আছে, তো বিয়ে করছি, বিয়ে করার কিছুদিন পরে এখন আমি ঠাকুর বাড়িতে বিয়ে হয়েছে? হ্যাঁ, কলকাতার বাড়িতে বিয়েছে। বন্ধু সামনে আসলে ভিডিও বানাইছে, ফটো ফটো আছে আমার কাছে। তারপরে ফোনে আমি বলছি যে আমি তো বিয়ে করছি, তাহলে আমি কেড়ে কাজ করতাম, আর আমি কেড়ে বাড়ি বেড়াতাম, তোমার বাড়ি জানাম, বাড়ি এরপরে এই সত্যতা পাওয়ার পরে যে আমি তোমার বাড়ি জানাম, না তুমি না জানাতে পারলে আমি জানাম। এখন তাদের বাড়ি থেকে মানতে দিল, একদম মহিলার বাড়ির মধ্যে রাখতো না, ছেলে মানতো না এরকম। এর মা বাবার সাথে কথা বলছি আমি, এর মা বাবা আমার বাজে বাজে গালিগালাজ করতেছে, যা করবি চোরে লাভে হাইতে করে দেবো, আমরা জায়গা সম্পত্তি দিচ্ছি, আমরা পুলিশের টাকা খাওয়াইয়া তোর কিছু করতে পারি। তো এই কারণে আজকে আমি ফাটাতে জানাইছি, ফাটাতে জানাইছি পাড়ার লোক বলছে আমরা সাপোর্টে আছি, তোমার দেবো। আপনি আপনার প্রথম হাজবেন্ডটা ছাড়ার কারণটা কি? মানে ড্রাগসিং এসে করতে করতে রাস্তার মানে পাগল টাগলের মতন রাস্তায় পুতুল টুতুল পাইছে, এরকম হয়ে গেছে। কি নাম আসলো প্রথম হাজবেন্ড? রঞ্জিত দেব। আর পরে যে ছেলের সাথে বিয়ে হয়েছে ওর নাম কি? কি করেছে? বাড়ি কোনখানে? কতদিন হয়েছে মানে আপনাদের এই দ্বিতীয় বিয়ে সংসার চলছে? 1 বছরের মধ্যে আপনি বেঙ্গালুরু কতবার গেছেন? লাস্ট বেঙ্গালুরুতে আওয়ার পরে আপনারা সে কি করেছে? লাস্ট বেঙ্গালুরুতে আজকে আইছি আমি, বেঙ্গালুরু থেকে ওইখানে আমি আসলাম, ওইখান থেকে আমার মেমোরি দিতেছে, ভাই আমার ফোন করে বাজে বাজে গালিগালাজ করতেছে। তো এর আগে একবার আওয়ার পরেই আমরা বিয়ে টিয়ে হয়েছে, তো তখন আমি গেছি গিয়ে আমার প্রবীণের যাবে আমি গেছি। তো এরপরে এখন আমি হেরে করতেছি, দেখি যে আমারই সাইডাও আরও অন্য মেয়ের লোকের সম্পর্কে আছে, তারপরে অন্য মেয়ের সাথে কথা বলতেছে, আমার মতন আরও মানে সবসময় বিবাহিত মহিলারাই সাথে সম্পর্কে যান। আর একটা মেয়ে আছে খেলে গিয়ে আমাদের বিষ হয়েছে, বিষ খাইছে পরে যা মায়ের মানে বুঝে একটু দিয়ে ভালো করে কয়েক মাস মায়ের লোকে আসলে রোমাইট হয়েছে। আর কে যে শুনতে আমি এই ভিডিওর পুরোপুরি ফেসবুকে পোস্ট করছি, তখন ওই মেয়ে আমার দেখে সেটা বলছে তুমি হেরাটা বিয়ে করছো, হ্যাঁ তো আমার লোক এরকম এরকম করছে, আমি তার লেগে বিষ খেয়েছি। এমন আরও অনেক মেয়ের আর জীবনে এটা নষ্ট করছে। আমিও এটাই চাই যে আমার জীবনটা তার নষ্ট না হওয়া, আমিও হেরে চাই, আমি হেরে বিয়ে করছি যেহেতু সবাই যেহেতু দেখছে, আমি হেরে চাই। আমি মানে এদিকেই থানা যাচ্ছি যে আমার এটা এই থানা আওয়ার আগে আপনার যে ওই এলাকার যে মানে নেতৃত্বস্থানীয় কারোর কাছে কি বিষয়টা জানানো হয়েছিল? জানানো হয়েছে না, পাড়ার যারা আছে তারা পুলিশ কি আশ্বাস দিচ্ছে? পুলিশ ঠিক আছে, আমরা আছি তোমার লগে, যাও ভাড়া মানে সকলে আছে, যাও ভাড়া থেকে যদি ভালো মতন মাইনে না তাহলে মানবো, না হইলে আমরা জানো। আমরা আজকে কি হয়েছে যাওয়ার পরে? আমি ওইখানে গেছি, গিয়ে যাওয়ার পরে আমার মানে হের ভাই দেখছে, দেখার পরে হে বাড়ি থেকে বেঁচে গেছে। তো তারপরে এখন আমরা আবার এসেছিল, ওখানে তার পাড়ার লোকে বলেছে যে আপনি আয়ো, আমরা আসি ওখানে, দেখি হের না থাকো, হের বাড়ি মানুষ ছেলে আর ছেলে পরিবার আছেন বাড়িতে না? ওখানে ছেলের বাবার নাম? বাবার নাম রাজু। আপনার নাম? আপনার নাম? দেখতেই পেলেন আপনারা যে ঈশা দেব নামক সেই মহিলা কি বলছেন, কি অভিযোগ বিশেষভাবে রিপন দাসকে নিয়ে। আমরা বলবো যে একটি পয়সার দুটি দিক থাকে এবং সেক্ষেত্রে দুটি দিককেই বিবেচনা করা প্রয়োজন। একটা দিক আমরা ঈশা দেবের বক্তব্য শুনলাম, তাতে কিন্তু সেখানে বিচার হয় না। অপরদিকে রিপন দাস কি বলছে সেটাও কিন্তু দেখাটা অনেকটাই জরুরি। সে কারণে আমরা আবারও রিপন দাসের কাছে ফিরে যাব, আমরা কথা বলার চেষ্টা করব। রিপন বাবু, আপনার থেকে যে বিষয়টা জানতে চাইছিলাম যে মেয়ের পরিবারের বিষয় আপনি বললেন অবশ্যই, কিন্তু মেয়ের পরিবারের সাথে যে আপনার যোগাযোগ ছিল, কি কথাবার্তা সেখান থেকে মেয়ে সম্বন্ধে আপনি জানতে পারেন? মেয়ের পরিবারের সঙ্গে মার সঙ্গে অনেকবার ফোনে কথা হয়েছে, 2-4 বার ফোনে কথা হয়েছিল। তো মেয়ের মা সামনেও বললো যে শোন বাবা, ওর সঙ্গে কথা বলিস না, ওর জন্য এমনি একটা জীবন নষ্ট হয়েছে, তারপর 2টা জীবন নষ্ট হয়েছে। যেমন ওই 2টা জীবনের মাথার ভিতরে আসে যে বেঙ্গালোর একজন ছিল, এই তো আপনার নামটা ওর ছিল আকাশ নামে। তো ঈশার জন্য আকাশে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো। ওর তোলে ঈশা 13 লাখ টাকার মতো খরচ করলো। এটা ঈশার মার কোয়া। ঈশার মা আমায় এই কথাটাই বললো যে ঈশা, তুই ওই ছেলের তোলে এত টাকা ডাললি, তুই রিপনের জন্য এইসব জিনিস বানিয়েছিস। ওই বললাম না যে হাতের ব্রেসলেট, আংটি, তো ওইটাই বলছে যে ঈশা কোনো দিকে ভালো না, ও শুধু ছেলেদেরকে ধরে আর নষ্ট করে, একজন তো প্রাণ হারালো। তো ওইটাই।
একটা বিষয় জানতে চাইবো যে ঈশা কোনোদিন আপনাকে বলেছিল যে তার আগের স্বামী যে রঞ্জিত দেবনাথের নাম তুলে ধরা হয়েছে, সে বলছিল সে ড্রাগসের বিভিন্ন নেশার সাথে যুক্ত ছিল, সেই কারণে সেই স্বামীকে সে ছেড়ে এসেছে। এই বিষয়ে আপনার সাথে কিছু শেয়ার করেছিল? না, এমন কিছু শেয়ার হয়নি। এই বিষয়ে কোনো শেয়ার হয়নি আমার সঙ্গে কোনো কথা। আপনাকে জামাই ছেড়ে আসার কোনো কারণ না, দেখিয়েছে? কোনো কারণ দেখিয়েনি। আচ্ছা, আপনাকে কি বলেছিল সে বিবাহিতই নয়? না, ওইটা নরমালি এক সময় বলেছিল যে বিবাহিত, ঠিক আছে, কারণ আমরা ছিলাম ফ্রেন্ডশিপে, এক্সট্রা কোনো কিছু নেই। এই ভিডিওটা বানিয়েছে ওর প্ল্যানে হয়েছে। ওই দিন আমি মদ খেয়েছিলাম, বললাম যে হ্যাঁ খেয়েছি, সবাই খেয়েছিলাম 3 জন, তো ওইটার ফায়দা উঠিয়েছিল। যেদিন আসার সময় কসবা কালীবাড়ি থেকে ওই দিন আমি গাড়ি চালিয়ে আসতে পারলাম না, আমার ওই বন্ধুটা গাড়ি চালিয়ে আসলো। আচ্ছা, একটা বিষয় জানতে চাইবো যে ঈশা দেবীর যে সন্তান ছিল সেটাও কি আপনি কোনোভাবে আজ করতে পেরেছিলেন? না 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 না, জানেন না। আপনার কি মনে হয় যে ঈশা দেবী কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে আপনার সাথে জুড়তে চেয়েছিল, বা কালকে যে অভিযোগগুলি করে সে যে আপনি উনাকে মেনে নিচ্ছেন না, বা এই যে গোটা ঘটনাটা উনি বলছেন, আপনি যেটা বলছেন যে সম্পূর্ণই সাজিয়ে বলছে থানায়, তো সেখানে আপনার কি মনে হয় এই সম্পূর্ণ বিষয়টি পিছনে ঈশা দেবীর কি উদ্দেশ্য? ঈশা দেবী ওইটাই উদ্দেশ্য যে এক ছেলেকে ধরবে, এরপরে জীবন নষ্ট করবেন, টাকা ওর থেকে নেবে, টাকা লাগবে নাহলে জীবন শেষ করে দেবে ওই ছেলেটা। যেমন একটা ছেলে তো প্রাণ হারালো, জামাই তো জামাই কোনো কথা বলে লাভ নেই, কারণ ড্রাগসে। আর আরো কয়েকটা, যেমন কি ফটো দিলাম কয়েকটা, ওইগুলো তো দেখুন। ও স্টেটমেন্টে বলেছিল যে রানার পর আমার সঙ্গে 1 বছরের সম্পর্ক, কিন্তু 3 কি 3.5 মাস হবে, এর থেকে একদিনও বেশি হবে না, শুধু সম্পর্ক যে জাস্ট ফ্রেন্ডশিপ, এছাড়া কিছু নেই। হ্যাঁ, ঘোরাঘুরি বন্ধুদের সঙ্গে হয়। আর এই যে ফটো দিলাম অন্যদের সঙ্গে বিবাহ এইসব, তো ওর ক্যারেক্টার ভালো না, ও আমার ফাঁসাতে চেয়েছে, ওইটাই করেছে। একটা বিষয় জানতে চাইবো যে এই যে বিশেষভাবে আপনি বলছেন যে আপনাকে ফাঁসাতে চেয়েছে ঈশা দেবী সেখানে গিয়ে, তো ঈশা দেবী বলছিল কালকে স্টেটমেন্টে যে আপনারই কোন একটা বন্ধু ওনাকে খবর দিয়েছিল যে আপনি বিশেষ কিছু মেয়ের সাথে আপনার সংযোগ রয়েছে বা সম্পর্ক রয়েছে, কথা বলছেন, এই বিষয়ে কি বলবেন? এই যে বিষয়টা আমি বলছি, একটা সময় ওই মেয়েটা আমার ক্লাসমেট ছিল, মানে আমার তো ছোট ছিল ক্লাসমেট। আচ্ছা, ভালো কথা। তারপর ওর সঙ্গে আমার ভালো ফ্রেন্ডশিপ ছিল, কিন্তু ও মেয়ের ছিল, ওইটাই। তো ও আমার ভালো পেয়েছিল অনেকটা, তো আমি বলছি না এটা তো হবে না, ওর নামটা উল্লেখ করব না, কিন্তু সময় লাগলে নামটা উল্লেখ করব, আমি নাম নিতে চাই না। তো ওর সঙ্গে আমি টোটালি কথা বদ্ধ করে দিয়েছি, ওকে কোনো আশা দিইনি, কোনো কথাও দিইনি আমি। এটাও মেয়েটা আছে এখনো জানতো, মেয়েটার মুখ থেকে শুনতে পারবেন, যদি দরকার লাগে ওকে আনবো, তো ভালো কথা। তো আমার একটা বন্ধু ছিল, বন্ধু বলেছে ওকে যে রিপনকে পেতে হলে তুই 20 খা, রিপনকে পেতে হলে তুই 20 খা, এছাড়া আর পারবি না। আমার বন্ধুর কথাই, বন্ধুটার নাম হচ্ছে প্রবীর মজুমদার, ওর কথাই ওই মেয়েটা 20 খেলো। তো ওই আমার খবর দিল ওই দিনকার সন্ধ্যাবেলা, বছর খানেক আগের কথা। তো প্রবীর আমাকে ফোন করে বললো যে ঈশার কিছু, ওই মেয়েটার কিছু হয়ে গেছে। আমার তো ডর লাগলো হঠাৎ করে, হ্যাঁ ভয় পেলাম, কারণ হুট করে কথা বন্ধ করলাম, আবার প্রবীর ফোন করছে। তো তারপরে আমি আমার 2 জন ভাইকে পাঠালাম ওর বাড়ির দিকে, বলছে যে বাড়ির সামনে কান্নাকান্নি হচ্ছে, তো একটা মনের ভিতরে ভয় নর্মালি। তারপরে দিয়া 2 দিন পরে শুনলাম ও 20 খেলো, ভালো কথা। 4 দিন 5 দিন ধরে আমার খাওয়া ঘুম কিছুই নেই। তো 6 দিনের দিন আমি হসপিটালে গেলাম ওর সঙ্গে দেখা করতে। ও আমার দিকে তাকাও না, ও আমার দিকে কথাও বললো ওই মেয়েটা। তাই আমি বুঝলাম যে কিছু একটা আছে, ও আমার জন্য করেছে না, এটা অন্যদের কথাই করেছে, ভালো কথা। প্রবীর আমার সঙ্গে বসেছিল ওই দিনকে, 6 নম্বর দিন বসেছিল, হ্যাঁ দোকানে ছিল। তো দোকানে বসে কথা বলছি, প্রবীরের মোবাইলটাও সামনে, আমারটাও সামনে। হুট করে ওই মেয়েটা প্রবীরকে ফোন করলো, ওইটা লোক আমার সন্দেহ ঢুকলো যে ডাইরেক্ট যে প্রবীর কিছু বলেছে ওকে। তো প্রবীরের ফোনটা আমি কই ধর, তুই ধরে নর্মালি কথা বল যে আমি এখানে নেই। তো ওই মেয়েটা ফোন করলো, প্রবীর ধরলো, ধরে বলছে প্রবীর দা আমার তো কালকে ছুটি দেবে, হ্যাঁ ডিসচার্জ করে দেবে, তো এখান থেকে আমি যাব থানায়। তো আমি বলছি প্রবীরকে আসতে করে, বলছি যে বল থানায় যাওয়ার কিছু না, নর্মালি বাড়ি চলে। তো প্রবীর ওই মেয়েটাকে বলছে যে হ্যাঁ থানায় যাওয়ার কিছু না, বাড়িতে। ওই মেয়েটা ডাইরেক্ট বললো প্রবীর দা তুমি শিখিয়েছো 20 খেতে, তুমি আমার আইডিয়া দিয়েছো, তোমার বউ ড্রেসও আমাকে এনে দিলে, যে ছুটি পাওয়ার পর আমি থানায় যেয়ে অন্যান্য কমপ্লেন করি। তো ওই দিন থেকে ওর সঙ্গে আমার চলাফেরা টোটালি বদ্ধ, জাস্ট হাই অ্যান্ড হেলো, এছাড়া কিছু নেই। ওইটাই কালকের দিনও ওই বন্ধুটাই ওকে अपनी प्रतिभाओं को एक नई उड़ान देने के लिए तैयार के साथ संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम अपने मूर्त रूप में आने जा रहा है। करताल ध्वनि के साथ सभी बच्चे अभिनंदन करते रहे। दीपक की रोशनी अंधकार को
दूर करती है। उसी और साथ में हमारे स्थल प्राचार्य आदरणीय मनोज कुमार सर और विधा के विशेषज्ञ हैं। ये तालियां बजती रहनी चाहिए इन नामों पर। ये नाम का एक शक्तिशाली माध्यम है और इस माध्यम के परिचायक हैं मंच में उपस्थित हमारे अतिथि और निर्णायक आर्ट एंड क्राफ्ट हैं। जीवन कृष्णा सील सर आर्ट एंड क्राफ्ट के ये विशेषज्ञ हैं। ये भी पेंटिंग विधा के विशेषज्ञ हैं। देव ज्योति लश्कर सर नृत्य विधा के विशेषज्ञ हैं। एम साहा के द्वारा सचिन देव बर्मन स्मृति राज्य सम्मान प्राप्त हुआ है। विद्यालय परिवार आपका हार्दिक स्वागत और अभिनंदन करता है। इसी कड़ी में पूरे जग में महान है। कश्मीर से कन्याकुमारी, गुजरात से त्रिपुरा, हर जगह केवल और केवल हमारी पहचान है, क्योंकि मेरा निदेशक संगीत नाटक अकादमी अगरतला आज की मुख्य पुरस्कार से आपको नवाजा। वर्ष 2021 में संगीत नाटक अकादमी द्वारा आप सम्मानित हुए। असम सरकार के पूर्वोत्तर महोत्सव में आपको परम आदरणीय माननीय मुख्य अतिथि महोदया सर्वानी नंदी, परियोजना निदेशक एवं आज के इस कार्यक्रम की मुख्य अतिथि निर्णायकगढ़ अगरतला संकुल के विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए स्टार टीचर्स एवं मेरे प्रिय बच्चों, आज का यह दिन हम सभी के लिए अत्यंत हर्ष और गर्व का दिन, क्योंकि हम सब यहाँ संकुल स्तरीय कला उत्सव के उद्घाटन समारोह में एकत्रित हुए हैं। और ये उत्सव केवल प्रतिभाओं का मंच ही नहीं, बल्कि हमारी संस्कृति, कला और सृजनात्मकता का एक जीवंत उत्सव है। साथियों, हर जगह इत्र ही नहीं महका करते, कभी कभी कुछ ऐसी शख्सियतें भी होती हैं जो कि अपनी खुशबू बिखेर जाती हैं। और आज हमारे बीच ऐसी ही एक शख्सियत मौजूद हैं, मैडम सर्वानी नंदी। वो किसी परिचय की मोहताज नहीं है। मैडम का एक बहुत बड़ा नाम है कला के क्षेत्र में। तो मैडम आज हमारे विद्यालय में मुख्य अतिथि के रूप में उपस्थित हैं। मैडम का एक बार पुनः हम सभी करतल ध्वनि से स्वागत करें। मैडम जिन्होंने अपने बहुत व्यस्ततम समय में से समय निकालकर हमें समय दिया है और इस कार्यक्रम की आपने शोभा बढ़ाई है, हम आपका बहुत बहुत आभार व्यक्त करते हैं। साथ ही यहाँ पर उपस्थित सभी विशिष्ट अतिथिगण, निर्णायकगण, आप सभी जानते हैं कि जजमेंट या जजेस होते हैं, उनकी भूमिका बहुत इंपॉर्टेंट होती है और जज को गॉड का दर्जा दिया गया है, जजेस को भगवान का दर्जा दिया गया है। तो उन सभी का मैं बहुत बहुत स्वागत करता हूं, अभिनंदन करता हूं आज के इस कार्यक्रम में। और साथ ही जो सबसे इम्पोर्टेंट है, हमारे जो बच्चे जो कि विभिन्न विद्यालयों से आए हुए हैं और ये एक संपूर्ण भारत की पिक्चर यहाँ पर प्रस्तुत करेंगे। हमारी जो समृद्ध विरासत है, हमारी परंपराएं हैं, हमारे जो कला है, उन सभी को उन्होंने सजाया हुआ है और उस सबको यहाँ आज इस मंच से ये प्रस्तुत करेंगे। तो ये एक बहुत बड़ा मंच है ये, जिससे कि ये धीरे धीरे आगे बढ़ेंगे, पहले संकुल स्तरीय, उसके बाद हमारा रीजनल लेवल। मैं बताना चाहूँगा कि देश भर में केंद्रीय विद्यालय संगठन के 25 संभाग हैं, 25 रीजन्स आर देयर इन इंडिया एंड 5 जीट्स आर आल्सो। और आज की डेट में 1287 केंद्रीय विद्यालय आर वर्किंग इन इंडिया एंड अब्रॉड। 3 KVs are in abroad, 1 in Moscow, Russia, and 1 in Tehran, and 1 is running in Kathmandu, Nepal.
और इन विद्यालयों में लगभग 13,62,000 से ज़्यादा बच्चे शिक्षा ग्रहण कर रहे हैं और लगभग 56,810 स्टाफ वर्तमान में कार्यरत हैं। तो ऐसे केंद्रीय विद्यालय का अंग होने पर हमें गर्व है। मैं आभार व्यक्त करता हूं हमारे केंद्रीय विद्यालय संगठन का और साथ ही केंद्रीय विद्यालय संगठन रीजनल ऑफिस सिलचर और वहाँ के जो मुखिया हैं हमारे आदरणीय उपायुक्त महोदय श्री PIT राजा सर, जिन्होंने हम पर भरोसा व्यक्त किया और हमें ये आयोजन को करने का एक अवसर प्रदान किया है। तो मैं उनके प्रति भी आभारी हूँ। जलाओ दिए पर रहे ध्यान इतना, अंधेरा धरा पर कहीं रह न जाए। जवाहर बनर्जी सर वादन विधा के विशेषज्ञ हैं। जयदीप भट्टाचार्य सर अगर लीगल है then it's allowed, if it is illegal then it is not allowed. He is free to move. But this should be done before. Read the question. By lifting the bishop. So what he did first, which is the first touch piece? It is legal. Move or capture the first touch piece that can be moved or captured. If it is unclear whether the player's own piece was touched or his opponent's piece was touched, or the player's own piece, it is capturable. What? Which is the first touch piece in this case? Opponent move. This we know. Now, for example, white played bishop e2 into g5. Now, e2 bishop cannot capture g5. Listen. White gave a check now. Now or queen is already on c2. Sir, black didn't press the clock, but white pre-moved in the white. In one of the tournament I was playing, it's a university selection. I was just playing, and then we have free hand to go for the penalties. So if opponent touch two pieces, Not forced to capture the knight because the first touch piece is bishop, own bishop. Player's own. Now I am just changing the condition. Now he touched the knight first and captured the. I believe it's illegal. This move is illegal or legal? But he didn't press the clock. My question is, after long castle, the long castle move is legal or illegal? Complaining or doing anything that arbiter can do this, right? That you have to touch. ये जो है ये सीनियर नेशनल आर्बिटर का सेमिनार है जिसमें से जो पार्टिसिपेंट्स क्वालिफाई करेंगे वो नेशनल आर्बिटर बनेंगे। सीनियर नेशनल आर्बिटर उन्हें टाइटल मिलेगा और वो किसी भी तरह की रेटिंग टूर्नामेंट जो FIDE ऑफिशियल मीन्स अप्रूव्ड टूर्नामेंट्स होती है उसके लिए एलिजिबल होंगे। और इसका एग्ज़ाम भी अच्छा होगा। एग्ज़ाम पैटर्न एक अलग पैटर्न होता है तो शायद मैं वो डिस्कस नहीं कर सकता यहाँ पे या बता नहीं सकता, बट एग्ज़ाम काफ़ी अच्छा होगा इनका और इन्हें जो भी सिखाया जाएगा उसी के बेस पे एग्ज़ाम इनका कंडक्ट किया जाएगा। रिटर्न होगा क्या? डिपेंड करता है क्वेश्चन पेपर कैसे निकला है। हो सकता है MCQ भी हो सकता है डिस्क्रिप्टिव भी हो या फिर उन्हें एक्सप्लेनेशन भी हो। अभी यहाँ पर क्या सिखा रहे हैं आप? अभी फिलहाल जो फर्स्ट टॉपिक आज हमने स्टार्ट किया वो लॉज ऑफ चेस, उसके बाद रेटिंग रेगुलेशंस कवर किए जाएंगे, टाई ब्रेक रेगुलेशंस होगा, फिर टाइटल रेगुलेशंस होंगे, आर्बिटर रेगुलेशंस होंगे एंड एंटी चीटिंग रेगुलेशंस भी होंगे इसमें। तो सारे टॉपिक्स ऑलमोस्ट कवर किए जाएंगे 1.5 डेज में एंड देन कल आफ्टरनून में इनका एग्जाम होगा आफ्टर लंच। ओके सुबह। मैं स्वप्निल बंसोड़, FIDE लेक्चरर और इस सेमिनार का चीफ लेक्चरर। थैंक यू। Which is the first touch piece? Okay, after giving the penalty, which is the first touch piece? Black knight, na. So arbiter can intervene that you have to touch. Yes, if you are observing, then you must intervene now. তো আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরায় এখন দাবার যথেষ্টই প্রসার চলছে। তো এই বিষয়টা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের যে দাবার যিনি পরীক্ষক থাকেন আরবিটার তার সংখ্যা খুবই কম ছিল, তাই আমরা এখানে একটা জাতীয় আরবিটার সেমিনারের আয়োজন করেছি। উত্তর পূর্বাঞ্চল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং অবশ্যই আমাদের রাজ্য ত্রিপুরা থেকে মোট 44 জন এখানে অংশগ্রহণ করেছেন সেমিনারে। দুদিনের এই সেমিনার থেকে ওনারা দাবা খেলা পরিচালনা করার বিভিন্ন নিয়মাবলী শিখবেন এবং পরীক্ষার মাধ্যমে জাতীয় আরবিটার নির্বাচিত হবেন। তো আমরা অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় এই আয়োজনটা করেছি এবং এখানে ট্রেনার হিসাবে এসছেন আন্তর্জাতিক আরবিটার FIDE এক্সামিনার স্বপ্নিল বানসোদ। উনি সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন
এবং দুদিনের সেমিনার শেষে পরীক্ষার পর এখান থেকে সফল যারা হবেন তারা জাতীয় আরবিটার হিসাবে সার্টিফিকেট লাভ করবেন এবং আগামী দিনে একজন আরবিটার হিসাবে খেলা পরিচালনা করতে পারবেন। রাজ্যে বর্তমানে কতজন আরবিটার রয়েছে? রাজ্যে বর্তমানে 2 জন আন্তর্জাতিক আরবিটার সহ আমাদের স্ট্রেংথ আছে 8 জন। এখন 8 জন আরবিটার আছেন, এর মধ্যে 2 জন মহিলা। তো আমরা চাইছি এই সংখ্যাটা আরও বাড়ুক, তাই জন্যে আমাদের রাজ্য থেকে প্রায় 20 জনের মতো এখানে অংশ নিয়েছেন এবং গোটা দেশ থেকে মিলিয়ে সংখ্যাটা হচ্ছে 44। কার উদ্যোগে হচ্ছে? পুরো দেশ থেকে। কার উদ্যোগে হচ্ছে এটা? মূল আয়োজক হচ্ছে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন এবং আমাদের গাইড করছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন। আপনার পরিচয়টা? অনুপম ভট্টাচার্য, কনভেনার আরবিটার কমিশন ত্রিপুরা। থ্যাংক ইউ। Because in example you will get more clarity. See the example here. According to the article, if a player is not said I adjust, he has the need to capture the piece. So there is one more scenario, sir. For example, Opponent piece. I touched my opponent piece. As a player, I touched my opponent piece. Now, if there is legal way, you have to capture. now Capture the knight or he has to. which is the first touch piece? Bishop e2. Bas. And do we have the legal move with the bishop? So it's not possible, right? So arbiter do the things whatever he did. The game started again, and Opponent will definitely say no. He touched the queen first. He must capture the queen, or he must move the queen because he wants to take the undue advantage. But if it is unclear that which piece he touched. কাপড় নিলে তো সুবিধা লাগবে, তারপরে আমি কালকে বলছি যদি ইচ্ছা করি শুভেচ্ছা হয়। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেখলাম একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। হঠাৎ কেন আপনাদের এই রক্তদান শিবির বা কী উদ্দেশ্য নিয়ে এই রক্তদান শিবিরটা? ওম শান্তি। আমাদের ভারত তথা নেপাল মিলি আমাদের ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রশাসিকা দাদি প্রকাশমণি যিনি 18 যিনি পুণ্যতিথিটি বিশ্ব বন্ধুত্ব দিবস প্রতি বছরে পালন করা হয়। এইবার আমাদের এটাকে রক্তদান অভিযান হিসাবে সারা ভারত তথা নেপাল মিলিয়ে আমাদের রক্তদান শিবির পালন করা হচ্ছে। আর এই অভিযানের মধ্যে বিশ্ব বন্ধুত্ব ভাবনা, ভাইচারা, আমরা এক, রক্তদান মহান দান, শুধু এতেই নেই, আমরা সবাই একে আরেকজনকে জীবন দান করার যে প্রতিশ্রুতিও নেওয়ার জন্য সারা ভারত তথা নেপাল মিলে সকল স্তরের জনগণকে এই অভিযানে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। সাথে রয়েছে আমাদের এই অভিযানের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে এই সৃষ্টির মহান যিনি কি এক নায়ক, কেননা আমরা প্রত্যেকে ব্লাড কোনো জায়গাতে তৈরি হয় না, ব্লাড আমাদের ভগবান দেয়া শাশ্বত জিনিস, সেটা আমরা সবাই জীবন বাঁচানোর জন্য যে ভগবান রক্ত দিয়েছে, এই রক্তের এক কোণা সারা বিশ্বকে দান করার জন্য আমরা আহ্বান করেছি। রক্তদান পূর্ণ যে দান, অন্য দোয়া কামাই করা, আর এটা গুপ্ত দান। অনেক দানই আমরা জানি, কিন্তু রক্তদান মহান দান, শ্রেষ্ঠ দান। একজনের কারো মা হয়তো বাঁচবে, কারো হয়তো সন্তান, কারো হয়তো পিতা। কেন আজকের এই রক্তদান এত আবশ্যক হয়ে যাচ্ছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগের জেনা সংক্রমণের মধ্যে রক্তর আবশ্যক হয়ে উঠেছে। তাই এটা অভিযান হিসেবে ব্রহ্মকুমারীর তরফ থেকে সারা ভারত আর নেপাল মিলিয়ে এই অভিযান চালানো হচ্ছে। এর সাথে আমাদের গভর্নমেন্টের যে আয়ুষ মন্ত্রণালয় রয়েছে,
আর বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, লায়ন্স ক্লাব, লটারি ক্লাব, রেড ক্রস সোসাইটি, অন্য অন্য সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছি যে আসুন আমরা সবাই মিলে রক্তদান, মহান দান এটাকে সফল করার জন্য সব স্তরের লোককে আহ্বান জানিয়েছি। ধর্মনগরে আমরা বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন এনজিও, বিভিন্ন লোককে আমরা আহ্বান জানিয়েছি আসুন সবাই মিলে এই রক্তদানের যে সামিল হন। আমাদের ত্রিপুরা রাজ্য আমরা অংশগ্রহণ করে যাচ্ছি। এটা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য 100 ঘন্টার মধ্যে 1 লাখ ইউনিট আমরা জমা করার জন্য যাচ্ছি। অর্থাৎ 1 লাখ জনগণকে বিশ্ব স্তরে সবাইকে বিশ্ব বন্ধুত্বর ভাবনা আমরা গড়ে তোলার সংকল্পে জাতি বর্ণ ভেদাভেদ দূর করে আমরা এই বার্তা মেসেজ দিচ্ছি। আমরা মূল্যকে আরও গভীরভাবে সমাজ তথা বিশ্বের কাছে তুলে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আসুন আমরা সবাই মিলে এই বিশ্বকে শ্রেষ্ঠ বানানোর জন্য রক্তদান করি। সাথে রয়েছে আমাদের যারা মিডিয়া ভাই কর্মী রয়েছে, আমাদের যারা বিভিন্ন ধরনের রিপোর্ট সংগ্রহ করে, তারা জায়গায় জায়গায় বিভিন্ন মেসেজ পৌঁছে দেয়। আজ ওনাদেরকেও আমরা আহ্বান জানাই, ওনাদেরও সমস্ত যাতে কিছুটা অংশ রক্ত ওনারাও যাতে সমাজে দিয়ে ওনারা পরিচয় দেয় যে ওনারাও বিশ্বস্তরে আজ ওনারাও পিছনে নেয়, ওনারাও এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের রক্তদান শিবিরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বর্তমান আমাদের রেজিস্ট্রেশন হয়েছে 35-এর মতন। তো আমরা আশা করব যারা এই রক্তদানের শিবিরে অংশগ্রহণ করতে চান, এটা ওয়ার্ল্ড গিনিস বুকে নাম দর্জ করার জন্য, তার জন্য আমরা রেজিস্ট্রেশন মাস্ট সবাইকে আহ্বান জানাই এটা রেজিস্ট্রেশন করার জন্য। আর আমাদের এই রক্তদান শিবিরে আমাদের ভারতবর্ষর যে মাননীয় যিনি পরিবার কল্যাণ দপ্তরের যিনি কেন্দ্রীয় মন্ত্রী আমাদের জি.কে. নাদ্দি, উনি আমাদের এই শুভ ওপেনিং করে। তো আমরা সবাইকে ওনার হস্তকমল দ্বারা আমাদের যে ওপেনিং হয়েছে, আমরা আহ্বান করব আমার ধর্মনগর সকল স্তরের জনগণ যাতে আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ। साढ़े 10 से हल्का सवाल लगाएंगे आगे लगाएंगे 10 तारीख को বাঙালি নন ইংলিশ করে না
একটা বন্ধ কোনটা কিছু আছে বুঝে নাই ভাইস চেয়ারপারসন সমিতি মেম্বার্স এবং পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে আপনাদের সম্মুখে এসেছি। দেওরাসরা, নুকুটি এবং হীরাসরা এইটা তিনটা গ্রাম পঞ্চায়েত এলাকায়, ভিলেজ কমিটি এলাকায় গত 2023-24 সাল থেকে যারা পাট্টা প্রাপক, যারা পাট্টা পেয়েছেন তাদেরকে স্বাবলম্বন করার জন্য টিআরপিসি, টিআর, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতিটা দপ্তর থেকে রবার প্ল্যান্টেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এবং যেহেতু এখানে ডেভেলপমেন্ট কমিটি নাই, তাই পঞ্চায়েত সমিতি অ্যাপ্রুভ দিয়া সেই বেনিফিশিয়ারিগুলারে আর্থিক সহায়তা করিয়া তারা স্বাবলম্বন করা হয়। গৌরনগরের টোটাল পাট্টা পাবক হয়েছেন 786, কিন্তু দেখা যাইতেছে প্রত্যেকটা বেনিফিশিয়ারি একটা বেনিফিট পাইব রেগার, কিন্তু 799 জনকে অলরেডি দেওয়া হয়েছে। এবং বর্তমানে দেখা গেছে আরও 234 জন টিআরপিসি থেকে, টিআর এবং সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে আরও দেখা গেছে যে প্রায় 150 পরিবারের নাম পঞ্চায়েত সমিতির কাছে পাঠানো হয়েছে অ্যাপ্রুভেল দেওয়ার লাগে। আমরা এই লিস্ট পাওয়ার পরে মাননীয় জেলা শাসককে লিখিতভাবে জানিয়েছি যে এই বেনিফিশিয়ারি সিলেকশন করছে কে, যেহেতু ভিলেজ কমিটি নাই, ডেভেলপমেন্টও ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, এই বেনিফিশিয়ারি কে সিলেকশন করছে। দেখা গেছে একটা জায়গাতে এই বেনিফিশিয়ারির তালিকায় মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার এই মন্ত্রী রিকমেন্ডেশন করিয়া মহকুমা শাসকের কাছে পাঠাইছে, মহকুমা শাসক থেকে আমাদের কাছে আইছে। আমাদের বক্তব্য যে বেনিফিশিয়ারি সিলেকশন করতে যেহেতু ভিলেজ কমিটিও নাই, ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, তো গ্রামের যারা পাট্টা হোল্ডার তারারে ডাকিয়া বেনিফিশিয়ারি সিলেকশন করা হোক। এবং যেহেতু 786 জন পাট্টা হোল্ডার এই তিনটা ভিলেজে আছে, তার মধ্যে তো 799 জন অলরেডি পাইলেছে। এই যে বাকিগুলা যে এখন দেখা যাইতেছে প্রায় 300-350 ফ্যামিলি আনা হয়েছে, এই ফ্যামিলিগুলো কারে দেওয়া হইব? খুঁজিয়া দেখা যাইতেছে যারা আগে পাইছে এক পরিবারের মধ্যে 2 জন, যারা আগে পাইছে তাদের দেওয়া হয়েছে। এবং এখানে যারা জব কার্ডধারী অনেকেই জানে না, তারা নামে কিন্তু ডিমান্ড হয়, পরবর্তী সময় তাদের টাকা উঠানোর পরে তারা কিছু টাকা দেওয়া, ওই কিছু টাকা নিয়ে যায়। এই ধরনের অভিযোগ আমার কাছে আসায় আমরা এটা গ্রাম সভা ডাকিয়ে বেনিফিশিয়ারি সিলেকশন করার জন্য আমরা দাবি রাখছি। এবং এই ব্যাপারে মাননীয় চিফ সেক্রেটারির কাছে আমরা কপি অভিযোগ জানাইছি। আমরা এটার কপি অনারেবল চিফ মিনিস্টার ওনার কাছেও দিয়েছি। আমরা আশা রাখি এটা সুষ্ঠু তদন্ত হবে, এবং যদি এটা সঠিক তদন্ত না হয় আমাদের মনে হয় এখানে একটা বিরাট ঘোটালা আছে। এই তদন্তের মাধ্যমে সেই ঘোটালাটা উন্মোচন করার জন্য আমরা গৌরনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।
न जाओ जी, मन जीत कराओ जी, अरे क्यों तरसावे हो, मन सकल दिखाओ जी, हर शरारत सब जानू मैं तो धरी, हर सले उन्हें भंगा दी मैं कहने लगे, मर उड़न जागी धोकनी है चंदा में थारी, चांदनी बनता मन में पा, एक सीरे झुम 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 हमारे उड़न जागी धोकनी है चंदा में थारी, चांदनी बनता मन में पा, एक सीरे झुम 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 नृत्य, संगीत, अभिनय, चित्रकला। तो आइए हम सब मिलकर कला, संस्कृत और सृजनात्मकता के उत्सव को यादगार बनाएं और विद्यार्थियों की ये जो प्रतिभा है इसको एक नई उड़ान दें। धन्यवाद। जय हिंद, जय भारत। संस्कृति से सरोवर हमारा भारत वसुधैव कुटुंबकम की भावना से ओतप्रोत है। यह गौतम का भारत है, ये राम का भारत है। आप रामपुर सहस्वासन घराने के पंडित दीपक चटर्जी और ग्वालियर घराने के पंडित मुकुल श्रीपुत्र से आपने प्रशिक्षण प्राप्त किया है। देश और विदेश सभी जगह संगीत समारोह में आपने अपनी कला का लोहा मनवाया है। शोध और होने के उपरांत ही विभिन्न एक्टिविटी में पार्टिसिपेट कर रहे बच्चों के कार्यक्रम होने हैं, इसलिए सवेरी नृत्य अकादमी की स्थापना की त्रिपुरा केंद्रीय विश्वविद्यालय की ओडिसी कार्यशाला ने आपको प्रोत्साहन दिया। आज हमारे विद्यालय में केंद्रीय विद्यालय संगठन सिलचर संभाग के अंतर्गत संकुल स्तरीय कला उत्सव का आयोजन किया जा रहा है। इसमें त्रिपुरा राज्य के जो विभिन्न विद्यालय हैं, हमारे यहाँ 10 विद्यालय हैं, इन 10 विद्यालयों से 102 बच्चे और लगभग 20 एस्कॉर्ट शिक्षक प्रतिभाग कर रहे हैं और हम कला उत्सव का आयोजन प्रतिवर्ष करते हैं। इसमें हमारे देश की जो समृद्ध संस्कृति है, कला है और बहुत सारे जो बच्चों के टैलेंट्स हैं उनको शोकेस करते हैं। इसके द्वारा हम लोगों में देश प्रेम की भावना को जागृत करते हैं। तो ये प्रोग्राम है, ये बहुत ही महत्वपूर्ण प्रोग्राम है और हम भारत का जो गौरव है उसको विभिन्न बच्चों की गतिविधियों के माध्यम से पूरे देश के सामने इसमें लाते हैं। हम अपनी सांस्कृतिक परंपराओं को शोकेस करते हैं। धन्यवाद। कितने स्टूडेंट पार्टिसिपेट किया और क्या यहाँ पर सिखाया जाता है? 102 बच्चे इसमें पार्टिसिपेट कर रहे हैं और विभिन्न 12 गतिविधियां यहाँ पर होंगी 12 अलग अलग क्षेत्रों में, जैसे कि सोलो डांस है, ग्रुप डांस है, ऐसे ही पेंटिंग और स्टोरी टेलिंग, थिएटर, इस प्रकार की विभिन्न गतिविधियां होंगी जिनको यहाँ पर बच्चे शोकेस करेंगे। और हमारे जजेस हैं, हमारे आज की जो मुख्य अतिथि हैं सर्बानी मैडम जो कि संगीत नाटक एकेडमी की डायरेक्टर हैं, वो भी आई हुई हैं और ये सब बच्चे अपने शोकेस को दिखाएंगे। कितने स्कूल पार्टिसिपेट किया है? इसमें 10 स्कूल, त्रिपुरा के 10 स्कूल, 10 केंद्रीय विद्यालयों से बच्चे आ रहे हैं। छाई है रंगों की बहार, धरा पर छाई है रंगों की बहार, खुशियों से महका है। इसी कारण आपको पूर्वोत्तर भारत में ओडिसी की राजदूत के नाम से भी जाना जाता है। मैं ये मैसेज देना चाहती हूँ कि ये जो कला उत्सव है, ये हमारा भारतीय जो संस्कृति है, ये एक इसको प्रमोट करने का एक ज़रिया है और बच्चों में ये जो इंडियन ट्रेडिशन, जो आर्ट एंड कल्चर है, जो आर्ट फॉर्म्स है, इसको प्रमोट करने का, सीखने का एक बहुत अच्छा इन लोगों को एक एनकरेजमेंट मिलने वाला है। तो मैं यही बोलना चाहती हूँ और मैं स्कूल को बहुत ज़्यादा विश और मेरा बहुत बहुत शुभकामनाएं देना चाहती हूँ कि ऐसे जो इवेंट ऑर्गेनाइज़ करें ताकि बच्चे और भी आर्ट एंड कल्चर, इंडियन आर्ट एंड कल्चर में अपना एनकरेजमेंट मिले और उनको प्रोत्साहन मिले, प्रमोट करें फ्यूचर में। थैंक यू। करतल ध्वनियों से आप जोरदार करतल
करतल ध्वनियों से स्वागत करेंगे। और मैं निर्णायक मंडल से भी अनुरोध करूंगा, आदरणीय मनोज सर से निवेदन करूंगा कि मुख्य अतिथि और गणमान्य अतिथियों का सर हरित पादप को हम आगे बढ़ाने के लिए अतिथि देवो भव, यही है सब ग्रंथों का सार। यही हम इस संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम में पूरा केंद्रीय विद्यालय परिवार आप सबका स्वागत, हम सबका स्वागत। परमादरणीय शिक्षक वृंद, साथ में विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए हमारे सब भारत की विविधता राष्ट्र के कर्णधार, देश के भविष्य, अपनी प्रतिभाओं को एक नई उड़ान देने के लिए तैयार के साथ संकुल स्तरीय कला उत्सव कार्यक्रम अपने मूर्त रूप में आने जा रहा है। करतल ध्वनि के साथ सभी बच्चे अभिनंदन करते रहे। दीपक की रोशनी अंधकार को दूर करती है, उसी और साथ में हमारे स्थल प्राचार्य आदरणीय मनोज कुमार सर और विधा के विशेषज्ञ हैं। ये तालियां बजती रहनी चाहिए इन नामों पर। ये नाम का एक शक्तिशाली माध्यम है और इस माध्यम के परिचायक हैं मंच में उपस्थित हमारे अतिथि और निर्णायक आर्ट एंड क्राफ्ट हैं। जीवन कृष्णाशील सर आर्ट एंड क्राफ्ट के ये विशेषज्ञ हैं। ये भी पेंटिंग विधा के विशेषज्ञ हैं। देव ज्योति लश्कर सर नृत्य विधा के विशेषज्ञ हैं। एम साहा के द्वारा सचिन देव बर्मन स्मृति राज्य सम्मान प्राप्त हुआ है। विद्यालय परिवार आपका हार्दिक स्वागत और अभिनंदन करता है। इसी कड़ी में पूरे जग में महान है। कश्मीर से कन्याकुमारी, गुजरात से त्रिपुरा, हर जगह केवल और केवल हमारी पहचान है, क्योंकि मेरा निदेशक संगीत नाटक अकादमी अगरतला आज की मुख्य पुरस्कार से आपको नवाजा। वर्ष 2021 में संगीत नाटक अकादमी द्वारा आप सम्मानित हुए। असम सरकार के पूर्वोत्तर महोत्सव में आपको परम आदरणीय माननीय मुख्य अतिथि महोदया सर्वानी नंदी, परियोजना निदेशक एवं आज के इस कार्यक्रम की मुख्य अतिथि निर्णायक गढ़ अगरतला संकुल के विभिन्न केंद्रीय विद्यालयों से आए हुए स्टार टीचर्स एवं मेरे प्रिय बच्चों, आज का यह दिन हम सभी के लिए अत्यंत हर्ष और गर्व का दिन है, क्योंकि हम सब यहाँ संकुल स्तरीय कला उत्सव के उद्घाटन समारोह में एकत्रित हुए हैं। और ये उत्सव केवल प्रतिभाओं का मंच ही नहीं, बल्कि हमारी संस्कृति, कला और सृजनात्मकता का एक जीवंत उत्सव है। साथियों, हर जगह इत्र ही नहीं महका करते, कभी कभी कुछ ऐसी शख्सियतें भी होती हैं जो कि अपनी खुशबू बिखेर जाती हैं। और आज हमारे बीच ऐसी ही एक शख्सियत मौजूद है, मैडम सर्वानी नंदी। वो किसी परिचय की मोहताज नहीं है। मैडम का एक बहुत बड़ा नाम है कला के क्षेत्र में। तो मैडम आज हमारे विद्यालय में मुख्य अतिथि के रूप में उपस्थित हैं। मैडम का एक बार पुनः हम सभी करतल ध्वनि से स्वागत करें। मैडम जिन्होंने अपने बहुत व्यस्ततम समय में से समय निकालकर हमें समय दिया है और इस कार्यक्रम की आपने शोभा बढ़ाई है, हम आपका बहुत बहुत आभार व्यक्त करते हैं। साथ ही यहाँ पर उपस्थित सभी
विशिष्ट अतिथिगण, निर्णायकगण, आप सभी जानते हैं कि जजमेंट या जजेस होते हैं, उनकी भूमिका बहुत इंपॉर्टेंट होती है और जज को गॉड का दर्जा दिया गया है, जजेस को भगवान का दर्जा दिया गया है। तो उन सभी का मैं बहुत बहुत स्वागत करता हूं, अभिनंदन करता हूं आज के इस कार्यक्रम में। और साथ ही जो सबसे इम्पोर्टेंट है, हमारे जो बच्चे जो कि विभिन्न विद्यालयों से आए हुए हैं और ये एक संपूर्ण भारत की पिक्चर यहाँ पर प्रस्तुत करेंगे। हमारी जो समृद्ध विरासत है, हमारी परंपराएं हैं, हमारे जो कला है, उन सभी को उन्होंने सजाया हुआ है और उस सबको यहाँ आज इस मंच से ये प्रस्तुत करेंगे। तो ये एक बहुत बड़ा मंच है ये, जिससे कि ये धीरे धीरे आगे बढ़ेंगे, पहले संकुल स्तरीय, उसके बाद हमारा रीजनल लेवल। मैं बताना चाहूँगा कि देश भर में केंद्रीय विद्यालय संगठन के 25 संभाग हैं, 25 रीजन्स आर देयर इन इंडिया एंड 5 जीट्स आर आल्सो। और आज की डेट में 1287 केंद्रीय विद्यालय आर वर्किंग इन इंडिया एंड अब्रॉड। 3 KVs are in abroad, 1 in Moscow, Russia, and 1 in Tehran, and 1 is running in Kathmandu, Nepal। और इन विद्यालयों में लगभग 13,62,000 से ज़्यादा बच्चे शिक्षा ग्रहण कर रहे हैं और लगभग 56,810 स्टाफ वर्तमान में कार्यरत हैं। तो ऐसे केंद्रीय विद्यालय का अंग होने पर हमें गर्व है। मैं आभार व्यक्त करता हूं हमारे केंद्रीय विद्यालय संगठन का और साथ ही केंद्रीय विद्यालय संगठन रीजनल ऑफिस सिलचर और वहाँ के जो मुखिया हैं, हमारे आदरणीय उपायुक्त महोदय श्री PIT राजा सर, जिन्होंने हम पर भरोसा व्यक्त किया और हमें ये आयोजन को करने का एक अवसर प्रदान किया है। तो मैं उनके प्रति भी आभारी हूँ। जलाओ दिए पर रहे ध्यान इतना, अंधेरा धरा पर कहीं रह न जाए। जवाहर बनर्जी सर वालन विधा के विशेषज्ञ हैं। जयदीप भट्टाचार्य सर। अगर लीगल है then it's allowed, if it is illegal then it is not allowed. He is free to, but this should be done before. Read the question. By lifting the bishop. So what he did first, which is the first touch piece? It is legal. Move or capture the first touch piece that can be moved or captured. If it is unclear whether the player's own piece was touched or his opponent piece was touched, or the player's own piece, it is capturable. What? Which is the first touch piece in this case? Opponent move. This we know. Now, for example, white played bishop e2 into g5. Now, e2 bishop cannot capture g5. Listen. White gave a check now. Now or queen is already on c8. Sir, black didn't press the clock, but white free moved in the white. In one of the tournament, I was playing in the university selection. I was just playing, and then we have free hand to go for the penalties. So if opponent touch 2 pieces, not forced to capture the knight because the first touch piece is bishop, own bishop, player's own. Now I am just changing the position. Now he touched the knight first and captured the. I believe it's illegal. This move is illegal or legal? But he didn't press the clock. My question is, after long castle, the long castle move is legal or illegal? Complaining or doing anything that arbiter can do this, right? That you have to touch. ये जो है ये सीनियर नेशनल आर्बिटर का सेमिनार है, जिसमें से जो पार्टिसिपेंट्स क्वालिफाई करेंगे वो नेशनल आर्बिटर बनेंगे। सीनियर नेशनल आर्बिटर उन्हें टाइटल मिलेगा और वो किसी भी तरह की रेटिंग टूर्नामेंट जो FIDE ऑफिशियल मीन्स अप्रूव्ड टूर्नामेंट्स होती है उसके लिए एलिजिबल होंगे। और इसका एग्ज़ाम भी अच्छा होगा। एग्ज़ाम पैटर्न एक अलग पैटर्न होता है, तो शायद मैं वो डिस्कस नहीं कर सकता यहाँ पे या बता नहीं सकता, बट एग्ज़ाम काफ़ी अच्छा होगा इनका और इन्हें जो भी सिखाया जाएगा उसी के बेस पे एग्ज़ाम इनका कंडक्ट किया जाएगा। रिटर्न होगा क्या? डिपेंड करता है क्वेश्चन पेपर कैसे निकला है। हो सकता है MCQ भी हो सकता है डिस्क्रिप्टिव भी हो।
या फिर उन्हें एक्सप्लेनेशन भी हो। अभी यहाँ पर क्या सिखा रहे हैं आप? अभी फिलहाल जो फर्स्ट टॉपिक आज हमने स्टार्ट किया वो लॉज ऑफ चेस, उसके बाद रेटिंग रेगुलेशंस कवर किए जाएंगे, टाई ब्रेक रेगुलेशंस होगा, फिर टाइटल रेगुलेशंस होंगे, आर्बिटर रेगुलेशंस होंगे एंड एंटी चीटिंग रेगुलेशंस भी होंगे इसमें। तो सारे टॉपिक्स ऑलमोस्ट कवर किए जाएंगे 1.5 डेज में एंड देन कल आफ्टरनून में इनका एग्जाम होगा आफ्टर लंच। ओके सुखमान, मैं स्वप्निल बंसोड़, फिडे लेक्चरर और इस सेमिनार का चीफ लेक्चरर। थैंक यू। Which is the first touch piece? Okay, after giving the penalty, which is the first touch piece? Black knight, na. So you can intervene that you have to. Yes, if you are observing, then you must intervene now. তো আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরায় এখন দাবার যথেষ্টই প্রসার চলছে। তো এই বিষয়টা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের যে দাবার যিনি পরীক্ষক থাকেন আরবিটার, তার সংখ্যা খুবই কম ছিল। তাই আমরা এখানে একটা জাতীয় আরবিটার সেমিনারের আয়োজন করেছি। উত্তর পূর্বাঞ্চল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং অবশ্যই আমাদের রাজ্য ত্রিপুরা থেকে মোট 44 জন এখানে অংশগ্রহণ করেছেন সেমিনারে। দুদিনের এই সেমিনার থেকে ওনারা দাবা খেলা পরিচালনা করার বিভিন্ন নিয়মাবলী শিখবেন এবং পরীক্ষার মাধ্যমে জাতীয় আরবিটার নির্বাচিত হবেন। তো আমরা অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় এই আয়োজনটা করেছি এবং এখানে ট্রেনার হিসাবে এসছেন আন্তর্জাতিক আরবিটার ফিডে এক্সামিনার স্বপ্নিল বানসোদ। উনি সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং দুদিনের সেমিনার শেষে পরীক্ষার পর এখান থেকে সফল যারা হবেন তারা জাতীয় আরবিটার হিসাবে সার্টিফিকেট লাভ করবেন এবং আগামী দিনে একজন আরবিটার হিসাবে খেলা পরিচালনা করতে পারবেন। রাজ্যে বর্তমানে কতজন আরবিটার রয়েছে? রাজ্যে বর্তমানে 2 জন আন্তর্জাতিক আরবিটার সহ আমাদের স্ট্রেংথ আছে 8 জন। এখন 8 জন আরবিটার আছেন, এর মধ্যে 2 জন মহিলা। তো আমরা চাইছি এই সংখ্যাটা আরও বাড়ুক। তাই জন্যে আমাদের রাজ্য থেকে প্রায় 20 জনের মতো এখানে অংশ নিয়েছেন এবং গোটা দেশ থেকে মিলিয়ে সংখ্যাটা হচ্ছে 44। কার উদ্যোগে হচ্ছে? পুরো দেশ থেকে। কার উদ্যোগে হচ্ছে এটা? মূল আয়োজক হচ্ছে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন এবং আমাদের গাইড করছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন। আপনার পরিচয়টা? অনুপম ভট্টাচার্য, কনভেনার আরবিটার কমিশন ত্রিপুরা। থ্যাংক ইউ। Because in example you will get more clarity. See the example here. According to the article, if a player is not said I adjust, he has the need to capture the piece. So there is one more scenario, sir. For example, opponent piece. I touched my opponent piece. As a player, I touched my opponent piece. Now, if there is legal way, you have to capture. now if Capture the knight or he has to. which is the first touch piece? Bishop e2. Bas. And do we have the legal move with the bishop? So it's not possible, right? So whatever it is, the game started again, and Opponent will definitely say no. He touched the queen first. He must capture the queen, or he must move the queen because he wants to take the undue advantage. But if it is unclear that which piece he touched. কাপড় নিলে তো সুবিধা লাগবে, তারপরে আমি কালকে বলছি যদি ইচ্ছা করে সইচ্ছে হয়। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেখলাম একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। হঠাৎ কেন আপনাদের এই রক্তদান শিবির বা কী উদ্দেশ্য নিয়ে এই রক্তদান শিবিরটা? ওম শান্তি। আমাদের ভারত তথা নেপাল মিলি আমাদের ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রশাসিকা দাদি প্রকাশমণি যিনি 18 যিনি পুণ্যতিথিটি বিশ্ব বন্ধুত্ব দিবস প্রতি বছরে পালন করা হয়। এইবার আমাদের এইটাকে রক্তদান অভিযান হিসাবে সারা ভারত তথা নেপাল মিলিয়ে আমাদের রক্তদান শিবির পালন করা হচ্ছে। আর এই অভিযানের মধ্যে বিশ্ব বন্ধুত্ব ভাবনা, ভাইচারা, আমরা এক, রক্তদান মহান দান,
শুধু এতেই নেই, আমরা সবাই একে আরেকজনকে জীবন দান করার যে প্রতিশ্রুতিও নেওয়ার জন্য সারা ভারত তথা নেপাল মিলে সকল স্তরের জনগণকে এই অভিযানে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। সাথে রয়েছে আমাদের এই অভিযানের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে এই সৃষ্টির মহান যিনি কি এক নায়ক, কেননা আমরা প্রত্যেকে ব্লাড কোনো জায়গাতে তৈরি হয় না, ব্লাড আমাদের ভগবান দেয়া শাশ্বত জিনিস, সেটা আমরা সবাই জীবন বাঁচানোর জন্য যে ভগবান রক্ত দিয়েছে, এই রক্তের এক কণা সারা বিশ্বকে দান করার জন্য আমরা আহ্বান করেছি। রক্তদান পূর্ণ যে দান, অন্য দোয়া কামাই করা, আর এটা গুপ্ত দান। অনেক দানই আমরা জানি, কিন্তু রক্তদান মহান দান, শ্রেষ্ঠ দান। একজনের কারো মা হয়তো বাঁচবে, কারো হয়তো সন্তান, কারো হয়তো পিতা। কেন আজকের এই রক্তদান এত আবশ্যক হয়ে যাচ্ছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগের জেনা সংক্রমণের মধ্যে রক্তর আবশ্যক হয়ে উঠেছে। তাই এটা অভিযান হিসেবে ব্রহ্মকুমারীর তরফ থেকে সারা ভারত আর নেপাল মিলিয়ে এই অভিযান চালানো হচ্ছে। এর সাথে আমাদের গভর্নমেন্টের যে আয়ুষ মন্ত্রণালয় রয়েছে, আর বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, লায়ন্স ক্লাব, লটারি ক্লাব, রেড ক্রস সোসাইটি, অন্য অন্য সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছি যে আসুন আমরা সবাই মিলে রক্তদান মহান দান এটাকে সফল করার জন্য সব স্তরের লোকেকে আহ্বান জানিয়েছি। ধর্মনগরে আমরা বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন এনজিও, বিভিন্ন লোককে আমরা আহ্বান জানিয়েছি আসুন সবাই মিলে এই রক্তদানের যে সামিল হন। আমাদের ত্রিপুরা রাজ্য আমরা অংশগ্রহণ করে যাচ্ছি। এটা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য 100 ঘন্টার মধ্যে 1 লাখ ইউনিট আমরা জমা করার জন্য যাচ্ছি, অর্থাৎ 1 লাখ জনগণকে বিশ্ব স্তরে সবাইকে বিশ্ব বন্ধুত্বর ভাবনা আমরা গড়ে তোলার সংকল্পে জাতি বর্ণ ভেদাভেদ দূর করে আমরা এই বার্তা মেসেজ দিচ্ছি। আমরা মূল্যকে আরও গভীরভাবে সমাজ তথা বিশ্বর কাছে তুলে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আসুন আমরা সবাই মিলে এই বিশ্বকে শ্রেষ্ঠ বানানোর জন্য রক্তদান করি। সাথে রয়েছে আমাদের যারা মিডিয়া ভাই কর্মী রয়েছে, আমাদের যারা বিভিন্ন ধরনের রিপোর্ট সংগ্রহ করে, তারা জায়গায় জায়গায় বিভিন্ন মেসেজ পৌঁছে দেয়। আজ ওনাদেরকেও আমরা আহ্বান জানাই, ওনাদেরও সমস্ত যাতে কিছুটা অংশ রক্ত ওনারাও যাতে সমাজে দিয়ে ওনারা পরিচয় দেয় যে ওনারাও বিশ্বস্তরে আজ ওনারাও পিছনে নেয়, ওনারাও এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের রক্তদান শিবিরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বর্তমান আমাদের রেজিস্ট্রেশন হয়েছে 35-এর মতন। তো আমরা আশা করব যারা এই রক্তদানের শিবিরে অংশগ্রহণ করতে চান, এটা ওয়ার্ল্ড গিনিস বুকে নাম দর্জ করার জন্য, তার জন্য আমরা রেজিস্ট্রেশন মাস্ট সবাইকে আহ্বান জানাই এটা রেজিস্ট্রেশন করার জন্য। আর আমাদের এই রক্তদান শিবিরে আমাদের ভারতবর্ষর যে মাননীয় যিনি কি পরিয়াল কল্যাণ দপ্তরের যিনি কেন্দ্রীয় মন্ত্রী আমাদের জি.কে. নাদ্দি, উনি আমাদের এই শুভ ওপেনিং করে। তো আমরা সবাইকে ওনার হস্তকমল দ্বারা আমাদের যে ওপেনিং হয়েছে, আমরা আহ্বান করব আমার ধর্মনগর সকল স্তরের জনগণ যাতে আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে।
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি সম্প্রচারে। যে বিষয়টি নিয়ে আলোচনা করাটা অনেকটাই জরুরি বলে মনে হয়েছে এবং সেই কারণে আমরা সরাসরি সম্প্রচারে এই বিষয়টিকে নিয়ে এসেছি এবং শুধুমাত্র আলোচনা করা নয়, এই বিষয়টিকে নিয়ে দৃষ্টি জ্ঞাপন করা প্রয়োজন এবং বিষয়টি অত্যন্তই তদন্ত সাপেক্ষ রয়েছে এবং সেই কারণে আমরা এই বিষয়টিকে নিয়ে আলোচনা করব এবং চাইবো সরকার পক্ষ যেন তার প্রতি সঠিকভাবে দৃষ্টি জ্ঞাপন করে। বিষয়টি হচ্ছে আজ সকাল, অর্থাৎ বলাই যেতে পারে যে এখন থেকে কিছু সময় পূর্বের ঘটনা। এই যে সেক্রেটারি ইয়ার্ডের চত্বর এলাকা রয়েছে বা NCCPS এর যে সামনে জায়গাটি রয়েছে এবং সেই রোডটিকে ভিআইপি রোডই ধরা হয়, সেই রোডে হঠাৎই করে একজন সাধারণ মানুষ বা একজন সাধারণ ব্যক্তিত্ব রাজ্যের, যে নাকি বাইক দিয়ে যাচ্ছিল এবং সেখানে তাকে রীতিমতো একটি কনভয় দ্বারা আহত হতে হয়। অর্থাৎ একটি কনভয়ের গাড়ি সেদিক দিয়ে যাচ্ছিল, প্রশাসনিক আধিকারিকরা ছিল এবং সেই স্কুটিকে এমনভাবে সজোরে ধাক্কা মারা হয় যে সেই সাধারণ ব্যক্তি একেবারে মাটিতে লুটিয়ে পড়ে। বলাই যেতে পারে যে আজকে সেই ব্যক্তিটি, সেই সাধারণ রাজ্যের ব্যক্তিটি, তিনি আহত হয়েছেন, কিন্তু এত জোরে ধাক্কা লাগায় আরো বড় কিছু হতে পারত। এখানে নিহত হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারত। তার দায় কে বহন করত, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবারে আরো একটি বিষয় আমরা দেখানোর চেষ্টা করব বা তুলে ধরার চেষ্টা করব যে সেই জায়গায় যখন সেই কনভয়ের গাড়িটি বা এসকর্ট যে গাড়িগুলি আমরা বলে থাকি, যে ভিআইপিদের বা মন্ত্রীদের বা সেখানে এমএলএদের গাড়ির সামনে এবং পিছিয়ে যে এসকর্ট গুলা থাকে সেগুলা যাচ্ছিল এবং সেখানে সেই আহত যুবক যতটুকু বলে তার বয়ান অনুসারে সেখানে কোনো ভিআইপিও সেই সময় ছিল না, শুধু কনভয়টাকে নিয়ে যাওয়া হচ্ছিল হয়তো বা ভিআইপি কে রিসিভ করার জন্য বা মন্ত্রী বা এমএলএ কে রিসিভ করার জন্য। কিন্তু আমরা দেখতে পাই যে সেখানে রীতিমতো হয়তোবা রিসিভ করার জন্য বা বলাই যেতে পারে যে হয়তোবা তাকে নামিয়ে দিয়ে আসা হয়েছে। বিষয়টি হচ্ছে যে পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে সেই প্রশাসনিক আধিকারিকরা সেই গাড়িতে মজুদ ছিলেন, এসকর্টে মজুদ ছিলেন, থাকার পরেও কোনো একজন প্রশাসনিক আধিকারিক নেমে এসে যে রাজ্যের যে সাধারণ যুবকটি রাস্তায় এভাবে ভুলণ্ঠিত হয়ে পড়ে যায়, তার কেমন অবস্থা রয়েছে, সে কতটুকু ঠিক রয়েছে, সে আদৌ বেঁচে রয়েছে কিনা, সেগুলো দেখার কোনো প্রয়োজনই বোধ করেনি। এবারে সেই সাধারণ যুবক যে আজকে এই ঘটনার শিকার, সে কি বলছে আমরা দেখানোর চেষ্টা করব। আপনি কই যাইতেছিলেন? আমি বাজার থেকে এখানে আইতেছিলাম, আর এখানে সাইকেল ঘোরার সময় আমার সাইকেল আসছিল 10 থেকে 15 স্পিডে। আমি তো কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে ভিআইপি স্কোয়াড, আই থিঙ্ক পুলিশের গাড়ি আসলো, কিন্তু হঠাৎ করে আমরা বাড়ি মেরে দিতে, আমি 4-5 পাবলিক খাইয়া উড়ে গেছে, পাবলিকে আয়া আমার উঠাইয়া এখানে ভয় দিতে। আর পুলিশের গাড়ি যারা পুলিশ প্রশাসন আসলো তারা বাইকে গেছে ফটকেরা। মানে এটা কি একটা মানে পুলিশ প্রশাসন কি এইভাবে করে? তারা প্রশাসনের লোক দেখে মানে জিজ্ঞাসা কি হয়েছে বা গেছে একটা প্রশাসনের লোক, তারা তো মানে একটা দায়িত্বশীল মানুষ, তারা একটা জ্ঞান। আমি তো অত দেখছি না, মানে কোনো লগে মন্ত্রী নাই, কিন্তু স্কোয়াডের গাড়ি ওইটা আমার এখন কিন্তু লগে কোনো ভিআইপি আসলো না। মানে তার গাড়ি অত স্পিড, যা আশেপাশে যারা দোকানদার পাবলিক আছে তারা একটু বক্তব্য দেন, তারা তো দেখছে, তারা আমার তো বাড়ি দিছে হঠাৎ করে, আমি তো আমার কোনো ভুল নাই, একদম স্লোতে সাইকেল 10-15 মানে আর কত এর কি স্লো চালান যায়, 1-2 কি চালাবো সাইকেল, তাহলে তো ধাক্কা দিয়ে মানে যাবার সমান হয়ে যায়। একটা প্রশাসনের লোক বাড়ি বাইরে হট করে বাইকে গেছে, না হসপিটালে নিছে না কিছু দেখছে, আমার বাইকে গেছে, এটা বলে প্রশাসনের লোক। আমার স্কুটি বাইকে গেছে পুরা, একদম দেখতে পারেন সামনে আছে, এখানে সূর্য আর পায়ের নিচেও সূর্য মনে হয় সুর লাগাই না দেখে বুঝতে পারতেছে, কিন্তু জল। আপনি কি এদিকে সেক্রেটারির দিকে আইতেছিলেন? না, আমি এই সাইডে আইতেছিলাম। আহত যুবকের বক্তব্য আপনারা শুনতে পেলেন।
নিশ্চয়ই সে যেহেতু আহত হয়েছে সেই তৎক্ষণাৎ সময়ের চিত্র তার হয়তোবা মনে নেই বা সে দেখতে পারেনি সেটি এসকর্ট ছিল না কি গাড়ি ছিল। এবারে আশপাশের যারা এলাকাবাসীরা বা প্রত্যক্ষদর্শীরা যারা ছুটে এসে তাকে উদ্ধার করে বা সেই অবস্থা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে জল বা যা কিছুই পান করানো হয়, সেখানে জল দেওয়া হয়, তার যে জায়গাগুলি ছুলে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন হাতের বিভিন্ন অংশ তার ছুলে গিয়েছে এই আহত হওয়ার কারণে। তো সেখানে দাঁড়িয়ে প্রত্যক্ষদর্শীরা, এলাকার যুবকরা বা এলাকাবাসীরা যারা এসে তাকে সেই মুহূর্তে উদ্ধার করে, সেই প্রত্যক্ষদর্শীরা কি বলছেন আমরা দেখানোর চেষ্টা করব। গাড়ি খুব স্পিডে আইছে বাড়ি মাইরা আবার এবারে তো উল্লা দিয়া পড়ছে এখানে। কি গাড়ি ছিল এটা? ওই তো স্কটের গাড়ি। কার স্কটের গাড়ি কইতে পারেন কিছু? না এটা আমি কইতে পারি না। ওটা কোন গেছে যে আপনাকে দেখাইলাম যে এই গাড়ি যায়। এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর তারা তুইলা দেখছিনি কিছু? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হওয়ার পর তারা তুইলা দেখছিনি বা রোগীরে পাঠাইছিনি কোন কারণে? না ওই বাইকটা চলাইছে এই হের গাড়িটা চলাই এখানে রাখছে, এরপরে গেছে থানার দিকে গেছে বাইকে। দেখছে মানে ও তুলে আনছে, ঠিক না? কি হয়েছিল ঘটনা? আমরা তো রাস্তায় পারে বেটা তুলে আনছে এখান থেকে, বুঝলেন না বেটা? কে তুলে আনছে? ও তাই না, ওই জায়গা। বিষয়টি অনেকটাই গম্ভীর। কেননা বলা হয় বা সেখানে অনেক ধরনের শাস্তিও প্রদান করা হয় যদি মন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের কনভয়ের সামনে কেউ চলে আসে, কিন্তু আজকের বিষয়টি হচ্ছে পথ চলতি সাধারণ জনগণ। ঠিক আছে, রাস্তা রয়েছে, অবশ্যই সাধারণ জনগণ যাতায়াত করবে, সেখানে দাঁড়িয়ে একটি কনভয় যাচ্ছে, এভাবে সজোরে ধাক্কা মারা, তবে রাজ্যের জনগণের কনভয় থেকে জীবন কতটুকু সুরক্ষিত তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকে আমরা যাদের দেখতে পাচ্ছি কনভয়ে চড়ে বা বড় বড় এসকর্টের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা একসময় জনপ্রতিনিধি প্রথমে হন, তারপর তারা মন্ত্রিত্ব পায়। অর্থাৎ জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে একটা সময় তারা ভোট ভিক্ষা চায়, তারা ভোট পায় এবং তার পরবর্তী সময়ে তারা জনপ্রতিনিধি হয় এবং সেই জনপ্রতিনিধি হওয়ার পর তারা কনভয় পায়, অর্থাৎ এমএলএরা বা অন্যদিকে মন্ত্রীবর্গরা। কিন্তু প্রশ্ন থাকছে যে মন্ত্রিত্ব পাওয়ার পর বা এমএলএ হয়ে যাওয়ার পর তাদের কি সাধারণ জনগণের জীবনের এতটুকু পরোয়া নেই? বা সেই কনভয়ে আজকে আমরা দেখতে পাই যে প্রশাসনিক আধিকারিকরা ছিল, রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের উপর রাজ্যের সাধারণ জনগণ চোখ বন্ধ করে বিশ্বাস করে থাকেন। সেখানে রক্ষকই যদি ভক্ষকের ভূমিকায় থাকে তবে আরো বড় প্রশ্ন উঠে যায়। এবারে আজকের দিনে আমরা কেন এই বিষয়গুলো আলোচনা করছি, কেননা আমরা বহু সময় এমন দেখতে পাই যে আমাদের কাছে উঠে আসে বা ক্যামেরা বন্দী হয় এমন বহু চিত্র যে রাস্তা দিয়ে যখন সাধারণ জনগণও থাকে, একটা পাশে ট্রাফিক সিগন্যাল হোক বা সেখানে নর্মাল যাতায়াতই হোক না কেন, সেই পথে কনভয়গুলা বা এসকর্টের গাড়িগুলা এমন ভাবে যায় তখন তাদের আশেপাশে কি যানবাহন রয়েছে কি না তাদের কোনো হোশ জ্ঞান থাকে না। তারা এমন ভাবে চালিয়ে যায় তখন অন্য পাশে কেউ যদি তাতে ধাক্কা খেয়ে মারাও যায় সেখানে তাদের খোঁজ খবর থাকবে না। যতটুকু আমাদের কাছে সূত্রে খবর রয়েছে এই কনভয়ের গাড়িটিতে কোনো ভিআইপি ছিল না, কিন্তু কনভয়টি ছিল সদ্য রাজ্য ক্যাবিনেটের সদস্য যিনি হয়েছেন, অর্থাৎ মন্ত্রী কিশোর বর্মনের। সূত্রের খবর মারফত আমরা তুলে ধরার চেষ্টা করেছি বিষয়টি যে কিশোর বর্মনকে কনভয়টি রিসিভ করতে বা সেখানে দিয়ে এসেছিল এমন একটি খবর রয়েছে আমাদের কাছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে রাজ্যের জনগণের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, কনভয় থেকে কতটুকু নিরাপদ তারা, রাস্তায় সাধারণ মানুষের চলাফেরা কি তবে আজকে থেকে বন্ধ করে দিতে হবে? এই ধরনের প্রশ্ন কিন্তু আজকের দিনে উঠে আসতে শুরু করেছে। আজকে এই বিষয়টিকে নিয়ে যদি আমরা আলোচনা না করি তবে কারা করবে? আমরা এই বিষয়টি যেহেতু আমাদের নজরে এসেছে আমরা সেখানে চাইবো বিষয়টি অত্যন্তই তদন্ত সাপেক্ষ রয়েছে, বিষয়টি যেন দেখা হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী যেন বিষয়টিকে দেখেন এবং অতি সত্বর একটি ব্যবস্থা গ্রহণ করেন। এবং আমরা আজকে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি একটাই কারণে, যাতে করে রাজ্যের সাধারণ মানুষ যেন বিচার পায়, এভাবে আর কোন সাধারণ জনগণকে যেন কনভয়ের আঘাতে আহত হতে না হয়। এই বলে আমাদের এখনকার এই বিশেষ সম্প্রচার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছে পূজা এবং আমার সাথে রয়েছে আমার সহকর্মী প্লাস এডিটর ইন চিফ ত্রিপুরা নিউজ 8 রাজেশ ত্রিপুরা। আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় থাকবো আমাদের এই সরাসরি সম্প্রচারে। একেবারে যে বিষয়টি নিয়ে আজ না বললেই নয়, বিশেষ একটি বিষয় নিয়ে আজকে আমাদের প্রতিবেদনে আসতেই হয়েছে। প্রসঙ্গটি হচ্ছে জিবি হাসপাতালে ইনজেকশনের পরে মৃত্যু হয়েছে জিবিপিতে জয়নগরের তপন মিয়ার, যিনি পেশায় একজন রিকশা চালক। ঘটনাটি পরিক্রমে আমরা যা জানতে পারি, বিষয়টি একটু যারা রোগীর পরিবারের লোকজন রয়েছেন তাদের থেকে, বিশেষভাবে রোগীর বা যিনি মারা গিয়েছেন অর্থাৎ তপন মিয়া, ওনার যে স্ত্রী সেখানে উপস্থিত ছিল, সেখান থেকে প্রথমত আপনাদের দেখিয়ে নেওয়ার চেষ্টা করব কি বলছেন তিনি। মারা যাওয়ার কতক্ষণ আগে? মারা যাওয়ার 5 মিনিট আগে অনেকক্ষণ পরে ওতলা কাগজ মাগজ লেখছে, আমরা সই নিছে দুইবার করে, দুইটা সই নিছে, 4টা দুজনের থেকে নিয়ে সেটা করে দিচ্ছে। সইটি নেওয়ার পর আর বেশি দেরি করছে না, তাড়াতাড়ি দিয়ে লিখছে। আচ্ছা, এই সইটা কি কারণে নিয়েছি, মূলত কি বলে? সইটা কি কারণে নিছে তারা না জানে, তার আমরা জানি না। কে কইছে? তুই জানো আছে তাই না? নাইলে তো মন আরো 2-1 হয়েছে, আমরা ডাক্তার দায়া বালা হয়ে আছে। আজকে বেশি রাত দিকে না এনে লইছি, আমরা প্রাইভেটে যাইলাম, বেশি রাত্র দিকে না এনে লইছি, বেশি তুলফাল করতেছে বেটা। কি নাম আপনার স্বামী? তপন মিয়া। কি করতো? গাড়ি চালাইতো। টমটম। বাড়ি কোনখানে? জয়নগর দশমী গাড়ি। 11টার সময় ঘুমাইছে পরে 2 মিনিট পর হয়ে পেতেছে না, আমার বুকটা বেদনা হতেছে, দাঁড়াটা দেখতেছে একটু ডলা দুইটা বইছে এটা ডলা দিছি, ডলা দিয়া না তারা ডাকবো হসপিটাল যাবো, আমার বেশি অসুবিধা, আমার বেশি অসুবিধা করতেছে, আমি সহ্য করতাম পারতাছি না, আমরা তারা ডাকবো, আমার ডাক্তার কাছে যাইতাম, তাদের গাড়ি আছে। এমন ব্যথা আগেও আসছিল না, নাই প্রথম? আগে একবার হইতে পরে ডাক্তার দেয়ছে পরে কমে গেছে, এরপর আবার আজকে হয়েছে পরে বেশি তুলপাল করতেছে, আমার লিয়ে তাড়াতাড়ি হাসপাতাল যাবে। এরপর আমার ছেলের গাড়ি দিয়ে লই আইসি পরে চিকিৎসা করাইছে, কইতেছে হার্ট ব্লক হয়ে আছে, এরা রিয়ানো একটা ইয়ে আছে, এরা রিয়ানো বলে একটা টিটা আছে, আমরা সেই কিনে আনিয়া দিতাম, দিলে ভালোই বল। আমরা তো দিতাম যে কথা শহীদ লাগবো, দিল ইঞ্জেকশনটা শহীদ লাগবো, না দিলেও শহীদ লাগবো। ইঞ্জেকশনটা কি আপনারা আনছেন না এখান থেকে? আনতে দিছে, আমরা আনছি, আমরা কইছে আমরা নিয়ে আসে, এই কথা কইছে, সুইটা আনতাম কইছে, শুধু সুইটা দিয়ে আনছে আমার ছেলে তো এবারে কইতেছে। তখন পর্যন্ত কি রোগী কথা কইতো? হ্যাঁ, পেশেন্টে কইতেছে যমুনা এটা কিটা সই দিতা তো দিও না, তেমন কিছু পেশেন্টে কইতেছে আমার যমুনা সই দিও না, মানে যিনি মারা গেছে উনি মারা যাওয়ার আগেই কথা। হ্যাঁ, যমুনা সই দিও না, তুমি বন্যারে ডাক দোগা, বাইরে ডাক দোগা, তুমি কি সই দিতে চাও? এমন আমার কিছু হইলে কোনো দায় দাবি নেই, সই দই দিও না। তো আমি এসেছিলাম ননাসে জামাই নিশ্চিত দিয়া এন কইতেছে শুনলি, তো তারা ভাইয়া কইছে হাতটা যে ব্লক হয়ে রয়েছে, আমরা এটা আছে দিলে যাবো কইতেছে, আমার পেশানে কইতেছে আমার বেদনাটা কোম্পানি এটা দিলে বেদনাটা কমলে দেন। এরপরে দিছে আমার নানা সহ কইছে সই দিত, আমার নানা শেষ জামাই সই দিছে, আমি সই দিছি, দিছে পরে লগে এটা দিল, দিয়ে সেটা মনে 3 মিনিট আসলো, 3 মিনিট আমার জাল চুটুর আইসে পরে চুটুটা লোকাবার কথা কইছে, আমরা কলিমা টলিমা এডি পড়ছে, কথা কইছে দায়িত্ব বিচারছে বিটির দিকে, এই কথা কই গাছটা ফেলাই দিচ্ছে, ফেলাইতে তার শরীরটা সাদা হয়ে গেছে আর এই ঠান্ডা হয়ে গেছে। মানে ইনজেকশনটা দেওয়ার পর কতক্ষণ করে এরকম হয়েছে? 3 মিনিট পরে। বাড়ি কোনখানে আপনারা? কি মনে হইতেছে, মানে কি কারণে এরকম? দেখতেই পেয়েছেন আপনারা, যিনি
মারা গিয়েছেন, অর্থাৎ এটি ভুল ইনজেকশনের কারণে, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। কেননা রোগীর পরিবারের যারা ছিলেন সেখানে তারা বলছেন যে তাদেরকে প্রথমত বলা হয়েছে যে হার্টের কোনো সমস্যা, এবং তার পরবর্তীতে তাদের কাছে কিছু ইকুইপমেন্ট ছিল সেগুলো দিয়ে চেক আপও করা হয়। তার পরবর্তীতে একটি ইনজেকশন পুশ করা হয় এবং সেই ইনজেকশনের পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তপন মিয়া, যিনি পেশায় রিকশা চালক। দেখতে পাচ্ছেন এই বিষয়টিকে কেন্দ্র করে হাসপাতালে বিশাল উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং বলাই যেতে পারে সেখানে তর্ক বিতর্ক রোগীর পরিবারের লোকজনদের সাথে হাসপাতালের যারা উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের প্রত্যেকের মধ্যে একটা বাঘ বিতণ্ডা সেখানে শুরু হয়। ঠিক সেই সময়ে রোগীর ভাই কি বলছেন সেখানে গোটা পরিস্থিতিকে কেন্দ্র করে, বা তারা যখন নিয়ে গিয়েছিলেন রোগীকে তার পরবর্তীতে কি ধরা পড়েছিল এবং তার পরবর্তীতে সেখানে ডাক্তার বাবুরা কি বলেন, কি চিকিৎসা হয়, ভুল চিকিৎসা হয় না কি বলছেন, সেই বিষয়টি আমরা পিসিআর কে তুলে ধরার জন্য অনুরোধ করব। যে শারীরিক অসুস্থতা নিয়ে আইছেন হাসপাতালে, সেই অসুস্থতার কারণে তার মৃত্যু হইতে পারে এরকম আপনাদের কোনো ধারণা আছে? না না, এটা এরকম ব্যথা তো আরেকবার হয়েছে, ফাইভের ডাক্তার দেখায় ভালো হয়ে গেছে। আজকে তো আমরা জীবিত আনছি, এটা জীবিত আনছি আমরা সুস্থ হওয়ার লাগে। তো পুরা সুস্থ আসলো, যখন বিএম আনছে বিএম থেকে রেফার করছে জীবিত থেকে আনে সুস্থ আসলো। সুস্থ আনার পর আমরা কথা বলছি, কথা বলার পরে একটা ইন্ডিশন দিয়েছে, কোথায় আর একটা বই নিয়ে আসি। আমরা তো অনেক দূরে থেকে গাইছি, আইতে একটু ইন্ডিশন চালাইছে, তারপর আবার গেছি, গাড়ি থেকে সুস্থ হয়ে রয়েছে, মেজিস করতেছে। মনে হয় না মানে আমার ইন্ডিশনটা কি ইন্ডিশন দিচ্ছে এটা মানে একটু দেখানোর লাগবে, মানে ইন্ডিশনটাকে দিলে ভালো হইব না কি খারাপ হইব, ওইটার ভিতরে আমরা একটু সন্দেহ কার উপর? ডাক্তারের উপরে। কি কারণে ইঞ্জেকশনটা দেওয়ার পরে তো রোগীটা সুস্থ, রোগীটা মারা গেল প্রায় 3 মিনিট পরে। ইঞ্জেকশনটা দেওয়ার পরে 3 মিনিট পরে একদম সুস্থ। আমি যেভাবে কথা বলছি সেইভাবে কথা বলছে, মানে আমি আওয়ার পরে দেখছি না বইয়া কথাবার্তা করতেছে, আর আমার ভাবি মালিশ করতেছে আর কি, একটু মেজিস করতেছে। তো তারপরে ইয়ান থেকে খালি ইয়ান আইসি পরে ওই ইন্ডিশন বলে একটা দিয়েছে, আমি আবার জিজ্ঞাসা করে এসেছি, ওই ইন্ডিশনটা দিছে পরে আমি কিন্তু মানে সুস্থ হয়েছে, বইয়া রয়েছে, মানে মালিশ মেজিস করতেছে। তারপরে ইয়ান আইসি করে করতেছে যাইতে থাকা এই কথা মানে করছে করে আমরা দূরে গেছি। যারা মেশিন টেশিন কিন্তু আনছে, মেশিন তো সব ঠিক নাই, মানে ডাক্তার রয়েছে গেছে মেশিন তো এটা পালা না। দেখতেই পেয়েছেন আপনারা, একেবারে প্রথমত আমরা দেখানোর চেষ্টা করেছি রোগীর অর্থাৎ তপন মিয়া, উনার স্ত্রী কি বলছিলেন সেখানকার পরিষেবাকে নিয়ে, বা রোগীকে যখন নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে, অর্থাৎ রাজ্যের সুনামধন্য সরকারি হাসপাতাল জিবিপি হাসপাতাল, এবং সেই হাসপাতালে নিয়ে যাওয়ার পর কি হয়েছিল, কি রোগ ধরা পড়ে, কোন ইনজেকশন পোস্ট করা হয়, কি সমস্তটা বিষয়ে কিন্তু বলেছেন তপন মিয়ার অর্থাৎ লেট তপন মিয়ার স্ত্রী। এবারে তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে ডক্টর আসেন, তার পরপরই কি বলেন আমরা সেই বিষয়গুলো দেখব। ঠিক বলেছো পূজা। আমি প্রথমত একটা জিনিসকে খুব ক্লিয়ার করতে চাই যে জিবিপি হসপিটালে যারা দরিদ্র গরিব বা ত্রিপুরা রাজ্যের লক্ষ লক্ষ মানুষ ডিপেন্ডেন্ট এই জিবিপি হসপিটালে আমরা গতকাল দেখতে পাই ডক্টরের গাফিলতি তো ছিলই, আমাদের যা নজরে পড়েছে। এটা তো ইনকোয়ারি করলে ইনকোয়ারিতে আসবে, অনেক কি তথ্য বেরিয়ে আসে, ওটা হচ্ছে পরের বিষয়। আমরা যে তথ্যটা দেখতে পেয়েছি, জয়নগরের তপন মিয়া নিজেই বলেছিলেন যে ইনজেকশনটা দিলে ঠিক হবে না। এটা আমাদের যে রিপোর্টার আছেন আমাদের রাজ্যে ওখানে রিপোর্ট কালেকশন করেন, বা সাধারণ জনগণ যাতে হেনস্থা না হয় ওর জন্য ও করেন, ওখানে থাকেন। কিন্তু সবচেয়ে বড় বিষয়, আমি পিসিআরকে বলবো একটা জিনিস দেখাতে। গতকাল হসপিটালে যখন আমরা খবর কাভারেজ করতে যাই, ও ব্যক্তির মৃত্যুর পর যে হসপিটালের ডক্টররা যিনি ছিলেন প্রেজেন্ট, অ্যাকচুয়ালি জিবিটা তো চলে ইন্টার্নশিপের মাধ্যমে, ইন্টার্নশিপরা যারা করছেন ওরাই চালাচ্ছে জিবি। জাস্ট ইমার্জেন্সি বা ওনারা যারা ছিলেন ইমার্জেন্সি একজন যদি থাকেন সিনিয়র ডক্টর থাকতে পারেন। এটাও এত সিনিয়র নয়, 1 বছর কি 2 বছরের সিনিয়র হবে। সবচেয়ে গিয়ে এক্সপিরিয়েন্স ডক্টর নেই ওখানে, যে যারা জুনিয়র ছিল ইন্টার্নশিপ যে শেষ হয়েছে ওরাই হসপিটাল চালাচ্ছে।
তাহলে রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা কি হবে? আমরা এমন কোনো প্রতিবেদন করতে চাই না, খবর প্রতিবেদন করতে চাই না যে খবরটা নিয়ে ত্রিপুরা রাজ্যে একটা হলচল মেচে যায়, জীবিত আসতে মানুষ ভয় পায়, ওইরকম আমরা কিছুই করতে চাই না। কিন্তু আজকে তপন মিয়ার মৃত্যুকেও কিন্তু আমরা না দেখার মতো আন্দাজ করতে পারবো না। তপন মিয়ার যে পরিবারের লোক ছিল, ওরা যে লাস্ট ডে কি হয়েছে, আমি পিসিআরকে বলবো আপনি যদি পিসিআর একটু দেখান আমাদের যে জিবিপি হসপিটালে ডক্টররা ছিল, ডক্টরদেরকে কি বলেছে তপন মিয়ার পরিবারের লোকেরা। আমি যেটা দেখছি আমরা সবাই মিলে দাঁড়াই দিতে হবে, মিললে আপনি দিতেন ইঞ্জেকশন দিতেন তখন যে পরিশ্রমটা করানো আপনি করতেন না। ঠিক আছে ঠিক আছে, সবগুলো ঠিক আছে। আমি বলেছি কি হয়েছে বলো, তাহলে একটা হার্ট অ্যাটাক হয়েছে, এটার জন্য এতে বড় একটা হার্ট অ্যাটাক এন্ট্রাল এমআই, এটা আমরা কার্ডিওলজি স্যারও বলেছে, কার্ডিওলজি স্যারের সঙ্গে কথা হয়েছে, কমপ্লেক্স করতে লাগবে, এটা মাত্র একটা চিকিৎসা, এটাই চিকিৎসা, এটার জন্য একটা 6 দিতে হয়। আমরা বড় থাকবো চুপ কথা বলেন না, তো বড় থাকবে না, আপনি কথা বলছেন কইতে এই সারকো আমরা ফোন করে জিগাইলেছেন, ফোন করে এটা আমরা অ্যাকচুয়ালি এভাবে ট্রিটমেন্ট করি, মানে আপনার উপরে বাদ জ্বালাইছে সেই স্যার না ট্রিটমেন্ট করেন। আমার সামনে এটা স্যার, এটা আপনারা দোষী না, আপনার রূপে আপনি হেসারাতে শিক্ষা মানে খালি পড়লই খালি ডাক্তার না, এরপরও আমার স্টুডেন্ট না, আমি জানি স্যার আপনি ডাক্তার বাবু আর কি আমি আমরা চিনি, চিন্তাম না কিরে মানুষের মেডিকেল পরিষেবা ভালো ভালো লেগে সুস্থ হওয়ার লেগে দেখলাম সুস্থ মানুষ আয়া অসুস্থ টাকা দিয়ে 2 ঘন্টা টাইম পাইছেন না দিদি আয়া, আমরা তো প্রমাণ দেখাইছেন, প্রমাণ দাস যে ইনজেকশনটা দিতে আমি আসি বলে হারাইরা শুনো কথা বলতাম না, ইনজেকশনটা তো দিতে কিন্তু তুই যাবি আমি আইছি বলে ওকে সবটা মানে মারতে না বাবা বড় মারা কইছে টাইমে হাত ধরে সারা ইনজেকশন হয়েছে, আপনার প্রতি কোনো আমরা যথেষ্ট আমার থেকে হে মুখ খোলাতে আমরা যথেষ্ট চেষ্টা করছি, আমরা দেখছি এটা থেকে মুখ খোলাতে করবে ওই সারা ওকে বেটা ওষুধ দাও না, বেটা আগে কমই যাও। দেখতেই পেলেন আপনারা, ত্রিপুরাবাসী সাক্ষী হয়ে থাকলো আজকে তপন মিয়ার মতো একজন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিল। এখন এর দায়ী কে, ওটা তো পরে বিচার হবে, কে ছিল, কে ইনজেকশন দিয়েছিল, তা পুরোটাই তথ্য আমাদের কাছে নেই। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যখন লোকটা মারা গেছে, ওর পরিবাররা যখন কমপ্লেন করেছে, তখন ডক্টর সুশীন্দু ধর MBBS MD ইমার্জেন্সি মেডিসিন জিবিপির উনি এলেন, তৎক্ষণাৎ পুলিশ ডাকলেন, পুলিশ ডাকে 90 ডিগ্রি ঘুরে গেলেন, ওনার লাশ ছাড়ছিলেন না, পরিবারের উপর এমন প্রেশার ক্রিয়েট করেছেন যাতে ওরা যদি কমপ্লেন না উঠায় বা আমাদের কোনো এরকম প্রবলেম নেই না বলে, তাহলে ওনাদের লাশ ছাড়ছিল না। তপন মিয়ার লাশটাই ছাড়তে রাজি ছিল না ডক্টর পার্টি, বলেছে আপনারা তো বলতে পারেন ওরাই পোস্টমর্টম করবে, কি আর রিপোর্ট ভালো আসবে। আজ পর্যন্ত শুনেছেন কোনোদিন জিবিপিতে মারা গেছে, পোস্টমর্টম করেছে, তারপর কোনো ডক্টরের কিছু হয়েছে বা কোনো মেডিকেল অফিসার কোনো কিছু হয়েছে? তার জন্য তপন মিয়ার বাবা বলেছেন না স্যার, আমি আপনি যা বলবেন তাতেই রাজি, আমার ছেলের লাশ আমাকে হাতে তুলে দিন।
তড়িঘড়ি করে বলল এমডি রুমে নিয়ে ওনাকে একটা ভিডিও করে তারপর লাশটা হাতে তুলে দেওয়া হলো। ভিডিওটা তোলার সময় আমাদের সংবাদ মাধ্যমে যে প্রতিনিধিরা ছিলেন ওনাদেরকেও ডেকেছেন, ডেকে বলেছেন আপনারা যেহেতু ওই ভিডিওটা করেছেন এই ভিডিওটা উনি করেন, আপনারাও করেন। সব প্রক্রিয়া, সব এই যে মিষ্টি ভাষায় ধমকানো বলেন বা ভালোবাসা দিয়ে করানো বলেন, এই ধমকানোর পরে ভিডিওটা যে হয়েছে ওই ভিডিওটা একটু দেখবেন প্লিজ। আমি পিসারকে বলবো ওই চেম্বারে যে উনি বলেছেন তপন মিয়ার বাবা যে কথাটা বলেছেন ওইটা একটু যদি দেখেন আমাদের। 10টার সময় হঠাৎ বাচ্চায় বিছনাতে শুয়েছে, আমার পুরার বউরে করছে তুমি একটা বিছনা করো, শুয়ে আমার একটা জ্বালা পোড়া লাগে, তখন জ্বালা পোড়া লাগে বলে করছে বলে বেশি জল খাইবো, তার জল খাওয়াইছে, খাওয়ানোর পরে করতে আসছে আমার হাতটা খুব বেদনা করতে আসছে, তাড়াতাড়ি আমার হাতটা মেসেজ করো, হাতটা মেসেজ করে করছে বুক বেদনা করে, বেদনা করে আমার তখন এমার্জেন্সি আমার তারই আমার নিজের অটো আছে, তখন আইটেম রয়েছে, আইটেম রয়ে সৃষ্টি করেছে, তারা করছে না এখানে হইতো এটা তাড়াতাড়ি জিবি রেফার করছে। কি নাম আপনার ছেলে? আমার ছেলের নাম তখন মিয়া। তখন রেফার করছে, রেফার করতে হবে জিবিতে আনছে, জিবিতে আনার লগে লগে তারা চিকিৎসা করা আরম্ভ করছে, ওষুধ টষুধ ইঞ্জেকশন এসেছি করছে, করেছেরা এই একটা ওষুধও তারা ইঞ্জেকশন দিছে, দেখি ওষুধ এটা ওই সরকারিভাবে দিছে দিয়া, এটা দেওয়ার কতক্ষণ পর তার শ্বাস-প্রশ্বাস বলতে মারা গেছে ছেলেটা। আমরা কোনো হসপিটাল কেউর কাছে কোনো আমাদের অভিযোগ নাই, হয়তো বাইরের লোকে যেহেতু উল্টাপাল্টা কথাবার্তা করছে, আমরা গ্রামে রাত্রে ওঠন না, কেউ ছেলের পরিচয় দিচ্ছে, কেউ বাইরের পরিচয় দিচ্ছে, আমরা যারা মেইন গার্জিয়ান আমরা ডিভিশন লেখা আমরা বলছি ওইদিকে বলো, আমরা কাগজটা আমরা ডেথ সার্টিফিকেট লেখা দেবো, তোমরা লিয়ে দেবো কাগজটা বুঝলি। আমার নাম আব্দুল রব। হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? না না কোনো অভিযোগ না, আমরা হাসপাতাল ডাক্তারবাবুরা না না ডাক্তারবাবুরা আমরা জীবন বাঁচা, আমরা কি অভিযোগ করবো হাসপাতাল? আমি জিবি হাসপাতালে এই ওষুধ বার্মা, তারপরে ওই অধিক ভূমি অধিক চক্তি তারা আমার চিনে, আমার চিঠি খালি করে রাখে। ওষুধটা যে দিছে আপনারা এটা কি আপনার জানায় দেওয়া হয়েছে? না এটা জানাই দেওয়া হচ্ছে, ইঞ্জেকশন দিই আমি দেন যেটা ভালো হয় রুগী বাচ্চা ইঞ্জেকশন দিবেন, আপনারা কিটা কিটা দেবেন, আমি তো আর ডাক্তার না, আপনারা সাবসেশন মতন রোগীর ব্যবস্থা নেবেন, আপনারা ব্যবস্থা করছেন। এখন আমার ভাইও খারাপ, আমার ছেলের ভাইও খারাপ, ছেলে মারা গেছে, এটা তো আমার অভিযোগ করে কি করবো, ছেলের কি জীবিত করতাম পারবো? জীবিত তো আর হইতো না। এখন কোনো অভিযোগ আছে? না আমার কোনো অভিযোগ নাই। দেখতেই পেয়েছেন কিভাবে চেম্বারে ঢুকিয়ে ভিডিও করা হয়েছে ডাক্তারদের সেফটির জন্য, যারা গলতি করেছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, লুকানোর জন্য। কি এত ভয় ছিল যে চেম্বারে ঢুকিয়ে রাতারাতি 1 ঘন্টার মধ্যে ওনাকে ভিডিও নেওয়ার প্রয়োজন ছিল? ওই লাশটা আটকে রেখে ও করা ছিল। মেডিসিনটা আমি দেখাচ্ছি আমাদের স্ক্রিনে, দেখে নিন মেডিসিনটার মধ্যে পুরোটাই ছিল, আমরা পুরো দেখেছি। যদি মেডিসিনটা দেওয়া হতো তাহলে এই মেডিসিনটাই যদি দিত এই সিরিয়াল নাম্বারে, এই নাম্বারে যদি মেডিসিনটা দেওয়া হতো তাহলে এটার মধ্যে মেডিসিন আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের প্রতিনিধি হাতে নিয়ে এটা ফটো তুলেছে, পুরোটাই যতটুকু মেডিসিন থাকার কথা ছিল অতটুকুই মেডিসিন ছিল। তাহলে তো ওরা কি দিয়েছে, কোন মেডিসিনটা দিয়েছিল, এটা প্রশ্নবোধক চিহ্ন একটা রয়ে গেল। তা আমরা আশা করি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, উনি নিজেও একজন ডক্টর, এই বিষয়টা নিয়ে উনি হস্তক্ষেপ করবেন এবং সঠিক বিচার তপন মিয়ার পরিবারকে দেবেন সরকার। আর দ্বিতীয় কথা, আমি পিসিআরকে আরেকটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটা করার পর আমাদের যে এমডি সাহেব আছেন ইমার্জেন্সির মেডিসিন, উনি কি বলেছেন, এই ভিডিওটা ওই চেম্বারে আরেকটা ভিডিও করে রাখা হয়েছিল গতকাল রাতে, ওই ভিডিওটা একটু দেখানোর জন্য আমি রিকোয়েস্ট করব পিসিআরকে। একটা পেশেন্ট আসলো আমাদের কাছে, মিস্টার তপন মিয়া, পেশেন্টটা হার্ট অ্যাটাক নিয়ে আসলো। পেশেন্টটা মারা যাওয়ার পরে কিছু আর পারিপার্শ্বিক লোক এলিগেশন দিছে যে পেশেন্টের ভুল ওষুধে মারা গেছে। তো আমার যে অন ডিউটি ডক্টরবাবু আমার ডাকছে, তো আমি মেডিকেল অফিসের ইনচার্জ, তো আমি আইসি আমি জিজ্ঞেস করলাম পার্টি এবং আমার ডাক্তারবাবুকে যে পেশেন্ট অ্যাকচুয়ালি বুক ব্যথা নিয়ে আসলো, 1-1.5 ঘন্টা আইজিএম হসপিটাল থেকে রেফার হয়েছিল।
আসার সাথে সাথে ইসিজি করা হয়েছে। ইসিজির পরে দেখা গেছে পেশেন্টের বিশাল বড় হার্ট অ্যাটাক আছে। হার্ট অ্যাটাক থাকার কারণে সাথে সাথে কার্ডিওলজি ডিপার্টমেন্টের যে আছেন অন ডিউটি ওনাকেও ডাকা হয়েছে, আপনার যে মেডিকেল অফিসার ছিল তারাও ছিলেন। তারপর হার্ট অ্যাটাকের যে ওষুধ মিনি থ্রম্বোলাইটিক ওষুধ, যেটাকে হার্টের ক্লট ভাঙার ওষুধ বলে, সেই ওষুধটা আমাদের জিবি হাসপাতালে ফ্রি অফ কস্ট দেওয়া হয় সবাইকে, বাট উইথ কনসেন্ট, তারা কনসেন্ট চায়। তো পেশেন্ট পার্টিকে বোঝানোর পর, পেশেন্টের বাবা কনসেন্টে সই করার পর আমাদের নার্সিং অফিসার যিনি আছেন উনি এই ওষুধটা দেন। দেওয়ার কিছুক্ষণের মধ্যে পেশেন্টের অবস্থা খারাপ হয় এবং পরবর্তীতে পেশেন্টটা মারা যায়। আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রত্যেক মৃত্যুই আমাদের করছে খুব বেদনাদায়ক। এই মৃত্যুটাও তার থেকে কোনো অংশে আলাদা নয়, সেটা আমরা খুবই আমাদের বেদনাদায়ক জিনিসটা। কিন্তু তারপর কিছু মানুষ, আশেপাশে কিছু মানুষ ওটাকে অ্যালিগেশন করেছে যে হাসপাতালে ভুল ওষুধ দেওয়ার কারণে রোগী মারা গেছে এবং তারা এখানে একটু কেয়ার সৃষ্টি করার চেষ্টা করে। ওই ইনফরমেশনটা শুনে আমি আসার পরে আমি ওনার পেশেন্টের যে বাবা এবং তার নিকট আত্মীয়র সাথে পরিষ্কারভাবে কথা বলি এবং ওনাদের কথা শুনে দেখে যেটা আপনারাও দেখলেন যে ওনার অ্যাকচুয়ালি রোগীর ওষুধ দেওয়া বা রোগীর মৃত্যুর কারণ সম্পর্কে ওনার কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু আশেপাশের লোক যারা এলিগেশন করছে এবং এলিগেশনের কারণে একটা কেয়ার হওয়ার চেষ্টা সৃষ্টি করা হচ্ছে। যেটা আমি সবাইকে বলতে চাই যে সরকার এবং আমাদের ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট প্লাস আর জিবি হসপিটাল আমরা সর্বদাই সচেষ্ট পেশেন্টকে সর্বোত্তম পরিষেবা দেওয়া। একটা হার্ট অ্যাটাকের পেশেন্টের একটা গোল্ডেন আওয়ার থাকে যেটাতে আমরা থ্রম্বোলাইটিক্স ওষুধটা দিয়ে থাকি এবং এটা বাইরে বাজারে কিনতে গেলে এটার বাইরের যে মূল্য থাকে 30 থেকে 25,000 টাকা। আমরা এখানে সরকারের প্রদত্ত ওষুধটা ফ্রি অফ কস্টে দিচ্ছি, যেটা আপনারা ছবি নিলেন এবং এটার এক্সপায়ারি অ্যান্ড ম্যানুফ্যাকচার ডেট পুরোটাই লেখা ছিল। সেখানে ওষুধের কোনো রকম প্রবলেম আমি দেখতে পাইনি এবং এই ওষুধটা কিন্তু অনেক মানুষের জীবন বাঁচাচ্ছে। এখন অব্দি আমি গত 3 বছরের যদি ডাটা দেখি 400 জনের উপরে পেশেন্টের থ্রম্বোলাইসিস হয়েছে, যার মধ্যে 85% সাকসেসফুল থ্রম্বোলাইসিস হয়েছে। তো আমি এটাই বলতে চাই যে কিছু কিছু ভ্রান্ত অভিযোগ আসছে বিভিন্ন অবস্থা থেকে এবং যেটা দিয়ে শুনে কিন্তু রাজ্যের আপামর জনসাধারণ যারা এই হাসপাতালের উপরে সার্ভিসের উপরে নির্ভর, তারা কিন্তু ভ্রান্ত অভিযোগের কারণে এই হাসপাতাল সার্ভিস থেকে দূর হচ্ছে। আমি সবাইকে এটাই বলতে চাই যে এই ওষুধটা সম্পূর্ণ সরকার থেকে বিনামূল্যে দেওয়া হয়েছে, তার প্রত্যেকটা ডেট ছিল, ওটা কনসেন্ট সহকারে দেওয়া হয়েছে এবং আনফর্চুনেটলি পেশেন্টটা এক্সপায়ার হয়েছে এই ওষুধটা দেওয়ার পর, যেটা আমাদের পক্ষে খুব হতাশাজনক। এখন আমরা ওনার সাথে কথা বলেছি এবং তাদেরও কোনো ডাউট বা অভিযোগ আপাতত কোনো কিছু নেই। সেই কারণে আমাদের কাছে মৃত্যুর কারণ পরিষ্কার এবং আমরা ওনার কাছে দেখতেই পেয়েছেন মেডিকেল অফিসার কি বলেছেন। হাস্যকর ব্যাপার তো এটা হয় যে এই ঘটনার পর মিডিয়া পার্সনরা যখন নিউজ কভার করতে গিয়েছিল, উনি যেন ইন্টার্নশিপ থেকে জাস্ট ডক্টর হয়েছেন, হ্যাঁ ছাত্র থেকে টিচার হয়েছেন মাত্র, উনি আমাদের বলছেন, আমাদের মিডিয়া পার্সনদের বলছেন আপনাদের ক্যামেরা এখানে অ্যালাউ নয়, আপনারা এখানে ক্যামেরা ব্যবহার করতে পারেন না। তার মানে কি হচ্ছে, ত্রিপুরাবাসী জানতে পারবে না আপনারা জিবিতে কি করছেন। আচানক ব্যাপার ভাই। শুধু তাই নয়, আমি আমার পিসিআর কে আরেকটা ভিডিও দেখাতে, যতটুকু দেখেছেন তা তো কিছুই নয়। কেনই বা তপন মিয়া, জয়নগরে তপন মিয়ার যে বাবা, তপন মিয়ার বাবা অটো ড্রাইভার যিনি ছিলেন, ওনার বাবা কেন এই কথাটা স্টেটমেন্ট দিয়েছেন মেডিকেল অফিসার এমডি যে আছেন, এমডির চেম্বারে গিয়ে একটু দেখাতে আমি বলবো তপন মিয়ার বাবা লাস্ট বের করে কি কথা বলেছেন। পিসিআরকে আমি রিকোয়েস্ট করবো একটু দেখাতে ওটাও। আমারও খুব চেষ্টা করছে, এনে ভাবছেন আমার কলকাতা বাড়িয়ে দিচ্ছে, এনে আমি বাইকটা মানে আপনি কিলিকা মাপ চাইছেন পোস্টমর্টমের জন্য? পোস্টমর্টম যাতে না করে। আচ্ছা, পোস্টমর্টম করে যারা কাটা ফিরি কইরাই লাশটা হচ্ছে গইলাই, তাদের 3-4টা সময় দিয়ে লয়ে যাওয়ার মতো এলাকার কেন মানা করছি, তার কাছে ক্ষমা চাইছি যে আমার পোস্টমর্টম করেন না, আমি আপনার কাছে ক্ষমা চাই, কারণ এটা পোস্টমর্টমের লাশ না।
তরতাজা মানুষ মারা গেছে চুকে। আর এটা কোনো অভিযোগ কমপ্লেন নাই কেউ। আমারও খুব চেষ্টা করছে, এনে ভাবছেন আমার কলকাতা বাড়িয়ে দিচ্ছে, এনে আমি বাইরের তাড়াতাড়ি করে মানে আপনার কিলিকা মারতেছেন পোস্টমার্টম এটা? পোস্টমর্টম যাতে না করে। আচ্ছা, পোস্টমর্টম করে যারা কাটা ফিরি কইরাই লাশটা হত্যা গইলাই তাদের 3-4টা সময় দিয়ে লয়ে গহল লাগে এলাকার কেন এলাকা মানা করছি, তার কাছে ক্ষমা চাইছি যে আমার পোস্টমর্টম করেন না, আমি আপনার কাছে ক্ষমা চাই। কারণ এটা পোস্টমর্টমের লাশ না, তরতাজা মানুষ মারা গেছে চুকে। আর এটা কোনো অভিযোগ কমপ্লেন নাই কেউ। দেখতেই পেয়েছেন কি বলেছে, খুব হৃদয় বিদারক একটা ঘটনা। আজকে না বললেই না হয় যে একটি তরতাজা প্রাণ, একেবারেই নিরীহ একটি প্রাণ চলে গেল, এবং সেখানে রীতিমতো বলাই যেতে পারে যে গাফিলতির কারণেই পরিবারের পক্ষ থেকে কিন্তু অভিযোগ উঠে এসেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে জিবিপি হাসপাতাল আমরা দেখতে পাই যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বড়ুয়া করে, যিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও বটে, তিনি বড়ুয়া করে বলে থাকেন যে জিবিপি হাসপাতাল হচ্ছে রাজ্যের শীর্ষ হাসপাতাল এবং জিবিপি হাসপাতালে সমস্ত চিকিৎসা সম্ভব, সমস্ত ডাক্তাররা উপস্থিত রয়েছেন, রাজ্যের বাইরে গিয়ে কোনো চিকিৎসা করার কোনো প্রয়োজনই নেই। এই হচ্ছে জিবিপি হাসপাতালের চিত্র। প্রতিদিন সংবাদের শিরোনামে থাকে জিবিপি হাসপাতালে কোনো না কোনো ভাবে গাফিলতির কারণে এই রোগীর মৃত্যু হয়েছে, সেই প্রাণ চলে গেছে, এমন খবর আমরা প্রতিদিন সংবাদের শিরোনামে দেখতে পাই। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে ঘটনাটি আপনারা দেখতে পেলেন, পরবর্তী সময়ে সেই নিরীহ যে প্রাণটি চলে গেল, অর্থাৎ তপন মিয়া, ওনার বাবা কিভাবে বলছেন আপনারা দেখতে পেয়েছেন যে সেই হত দরিদ্র বাবা আর কোনো উপায় না পেয়ে বেরিয়ে এসে বলছেন যে পোস্টমর্টম করতে চাইছিল, পোস্টমর্টম ছাড়া বডি দেওয়া হচ্ছিল না বা ডেড বডি দেওয়া হচ্ছিল না, সেই কারণেই তিনি চান না যে ওনার ছেলের সেখানে বডিটাকে কাটাচিরি করা হোক, সে কারণেই তিনি সেখানে স্টেটমেন্ট দিয়েছেন এবং বডি পেয়েছেন, ডেড বডিটা পেয়েছেন পরিবারের সদস্যরা। দেখতে পেয়েছেন যে কি কারণে তিনি সেই স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছিলেন। এবং অন্যদিকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে ফুটেজে আপনারা দেখতে পেয়েছেন যে একজন সাধারণ মানুষ রাজ্যের, কিন্তু সেখানে প্রশাসনিক আধিকারিক থেকে এত সিকিউরিটি গার্ড মোতায়েন ছিল যাতে করে তারা কোনো ধরনের সেখানে উত্তেজনার পরিবেশ সৃষ্টি না করে, কোনো কেওয়াজ না সৃষ্টি করে। ঠিক আছে, হাসপাতাল চত্বরে সেটা হওয়াও উচিত নয়, কিন্তু বা একটা প্রাণ এভাবে চলে যাওয়াটা কি উচিত, সেই প্রশ্নটা কিন্তু আজকে থেকেই যায়। তদন্ত সাপেক্ষ রয়েছে বিষয়টি। আপনারা যেহেতু দেখতে পেয়েছেন, প্রথমত স্টেটমেন্ট দিয়েছে অবশ্যই বাবা, কিন্তু বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে কি ব্যক্ত করেছেন তিনি, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টি সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ। একজন ডাক্তারের কি ভূমিকা এটাই যে ডেড বডি দেওয়ার নাম করে সেখানে স্টেটমেন্ট নিয়ে নেওয়া পরিবারের পক্ষ থেকে? এই বিষয়টা কতটুকু সঠিক সেটা আমরা রাজ্যবাসীর সামনে ছুড়ে দিলাম প্রশ্নটা, এবং তার পাশাপাশি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও যিনি, উনার কাছেও প্রশ্নটি ছুড়ে দিলাম। উনি এই বিষয়টি যেন দেখেন, অতি সত্বর এর উপর নজর দেওয়া হয়, এবং অবশ্যই আমরা অনুরোধ রাখবো বিষয়টিকে তদন্ত করে যেন বের করা হয়, আর যাতে রাজ্যের কোনো নিরীহ প্রাণ এভাবে না চলে যায়। জিবিপি হাসপাতালের উপর সাধারণ মানুষরা সেখানে বিশ্বাস করে আসেন, কিন্তু পরিষেবা যদি এমনই থাকে তবে আগামী দিনে সাধারণ মানুষ যাবে তো যাবে কোথায়, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এ বলে আমাদের আজকের এই বিশেষ আলোচনা আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। Razu.
তিনবার তো গেছে বেবস তার গেছে না ওখানে আমি যদি বিয়ের পরিস্থিতি করি তোমারও করতে হ্যাঁ এটা তো কেসটা অন্য হতে পারে না করতেই কেমনে আমি বিয়ে করলে এটা একটা সিগন্যাল যে আমি বিয়ে করছি হ্যাঁ। হয় কি